প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। মানে সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার নলেজ ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে, কমান্ডেন্ট মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলবেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধহয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা সেটা আমি পরে আসছি, কিন্তু আগে being a responsible citizen or a responsible political leader, আমি আগে জানবো যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হি ইজ এ সিজনড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট, হি মাস্ট নো ইট প্রপারলি। আগে জানুন, তারপরে বলুন। You must be a good listener first, then you speak. আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আসে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্টেন্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? বা রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে, এখন পাচ্ছে না। কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজড রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজড রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে। ওনার রেশন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস। আমি শুনেছি। আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই, এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে। আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছে, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। উনি বললেই তো হবে না, বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা।
ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে। সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেলের যা রেট সারা দেশে, আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। তো স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েট এন্ড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে, এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোক্স পারসন, সরকারের বিরুদ্ধেও কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন, ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার আজকে হচ্ছে, আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না, আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে উনি বলানো হচ্ছে। মানে উনি বলতে চাইছে আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। This is my responsibility to ventilate the decision of the government to the people. বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি, যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওবার চালাকি, বেশি চালাকিতে তো ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করে আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু দ্য ওয়ে হি আটার, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman. I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট, এগুলো মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি,
আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গী গলাগলি করতে হবে, এখন একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পবন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন। যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে। এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে, যারা স্টেক হোল্ডাররা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এ রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম একটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো। এবং এই পুষ্পবন্ত প্যালেসে কম করে হলো 200 থেকে 400 রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, ত্রিপুরা কথা নিয়ে আপনার এখন রাজ্য সরকার কি স্ট্যান্ড করে? কারণ ত্রিপুরা কথা যিনি সুপ্রিম বারংবার বলছেন যে যতগুলি মানে আসলে এখন ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয় তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে নেবেন এবং বেরিয়ে যাবেন। এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা তৈরি হয় একটা বিভাজনের একটা করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে? মানে বর্তমান দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও। যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো ইখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে, রাজ্যের উন্নয়নের স্ট্রিমে থেকে উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার পলিসি। We want to give more empowerment in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it. আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত, সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের জনগণকে। দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 118 পোস্ট of postgraduate teacher, computer science for education school department government of Tripura.
আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে 125টা, আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয় এবং প্রথম ধাপে 100টা, পরবর্তী সময়ে 25টা স্কুলকে তার অন্তর্ভুক্ত করা হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয় এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো, এবং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা সঠিকভাবে আরো প্রদান করার জন্য 118খানা পোস্ট অনুমোদন হয়েছে এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স। এই 118খানা পোস্ট বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট, এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন, এবং বিএড ম্যান্ডেটরি। পাশাপাশি টিআরবিটি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে। এই 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। সাংবাদিক বন্ধুরা, এটা ডিসিশন এসেছে বিদ্যাজ্যোতি স্কুল যে 125খানা রয়েছে তাদেরকে, এই 118 জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলের পিজিটি পোস্ট গ্রাজুয়েট। Proposal for filling up of 35 vacant posts of senior store guard, Group C under grade pay 2000 for food and civil supplies consumer affairs department. আমাদের খাদ্য দপ্তরের অধীন 35 ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র স্টোর গার্ড অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে, এবং এটা গ্রুপ সি পোস্ট। জিআরবিটির মাধ্যমে আমরা অ্যাপিল করব, জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস, এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন। 35খানা সিনিয়র স্টোর গার্ড। এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য। গত পরশুদিনের ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি। টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস, রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, খুবই সংক্ষিপ্ত এই প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। মানে সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার নলেজ ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে বা মাননীয় মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলবেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধহয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা, সেটা আমি পরে আসছি। কিন্তু আগে being a responsible citizen or a responsible political leader, আমি আগে জানবো যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হি ইজ এ সিজনড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট, হি মাস্ট নো ইট প্রপারলি। আগে জানুন, তারপরে বলুন।
You must be a good listener first. Then you speak. আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আসে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্ট্যান্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? বা রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে এখন পাচ্ছে না, কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজ রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজ রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনার রেশন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস, আমি শুনেছি। আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে, আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছে, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থায়, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থায়। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। উনি বললেই তো হবে না, বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেল করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। তো স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে। এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে।
তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আচ্ছা, আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোকস পারসন, সরকারের বিরুদ্ধেও কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন, ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার আজকেও যে আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না, আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে উনি বলানো হচ্ছে। মানে উনি বলতে যে আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু ভেন্টিলেট দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট টু দ্য পিপল। বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওবার চালাকি, বেশি চালাকি, আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু দ্য ওয়ে হি আটার্ড, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman, I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট, এগুলো মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগুলি একে অপরের কাঁধে ধরবে। দিস ইজ দেয়ার ক্যারেক্টার and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন, যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে, এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে। যারা স্টেক হোল্ডাররা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন, এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এ রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম এটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো, এবং এই পুষ্পন্ত প্যালেসে কম করে হলো 200 থেকে 400 রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে।
যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, টিপরা কথা নিয়ে আপনার এখন রাজ্য সরকার কি স্ট্যান্ড পয়েন্ট? কারণ টিপরা কথা যিনি সুপ্রিম বারংবার বলছেন যে যতগুলি মানে আজ যদি এখন ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয়, তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে নেবেন এবং বেরিয়ে যাবেন, এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা যদি হয় একটা বিভাজনের একটা করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে, মানে বর্তমান বিজেপি সরকার? দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও। যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে, এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো এখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে, রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে, রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে, তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয়, তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে, রাজ্যের উন্নয়নের স্ট্রিমে থেকে, উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত, অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার পলিসি। We want to give more empowerment in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it. আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত, সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের জনগণকে। দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 118 পোস্ট of postgraduate teacher, computer science for education school department, government of Tripura. আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে 125টা, আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয় এবং প্রথম ধাপে 100টা, পরবর্তী সময়ে 25টা স্কুলকে তার অন্তর্ভুক্ত করা হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয় এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো, এবং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদেরকে কম্পিউটার শিক্ষা সঠিকভাবে আরো প্রদান করার জন্য 118খানা পোস্ট অনুমোদন হয়েছে, এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স। এই 118খানা পোস্ট বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট, এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন, এবং বিএড ম্যান্ডেটরি। পাশাপাশি টিআরবিটি, যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে, সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে। এই 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। সাংবাদিক বন্ধুরা, এটার ডিসিশনটা এসছে বিদ্যাজ্যোতি স্কুল
যে 125 খানা রয়েছে তাদেরকে এই 118 জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলের পিজিটি পোস্ট গ্রাজুয়েট proposal for filling up of 35 vacant post of senior store guard Group C under grade pay 2000 for food and civil supplies consumer affairs department আমাদের খাদ্য দপ্তরের অধীন 35 ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র স্টোর গার্ড অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে এবং এটা গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে আমরা অ্যাপিল করব, জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন 35 খানা সিনিয়র স্টোর গার্ড। এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য। গত পরশু দিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118 খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি, টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35 খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস, রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, খুবই সংক্ষিপ্ত এই প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। মানে সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার নলেজ ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে, গভর্নমেন্ট মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলছেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধহয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা, সেটা আমি পরে আসছি। কিন্তু আগে বিং এ রেসপন্সিবল সিটিজেন অর এ রেসপন্সিবল পলিটিক্যাল লিডার, আমি আগে জানবো যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হি ইজ এ সিজন্ড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট, হি মাস্ট নো ইট প্রপারলি। আগে জানুন, তারপরে বলুন। You must be a good listener first, then you speak. আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আসে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্ট্যান্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে, এখন পাচ্ছে না? কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজ রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজ রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা, যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস
টেন্ডার করতে হয়, ব্যাকআপ আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনার রেশন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস, আমি শুনেছি। আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই, এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে, আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থায়, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থায়। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। উনি বললেই তো হবে না, বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে। সরষের তেলে যা রেট সারা দেশে, আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে, এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোক্স পারসন, সরকারের বিরুদ্ধেও কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন, ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার, আজকে হচ্ছে আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না, আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে উনি বলানো হচ্ছে। মানে উনি বলতে চাইছেন আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। This is my responsibility to ventilate the decision of the government to the people. বলছে ওকে বলানো হচ্ছে।
মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি, যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওবার চালাকি, বেশি চালাকিতে তো এটা কি ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করে? আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু দ্য ওয়ে হি আটার, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে, মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman. I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট, এগুলো মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গী গলাগলি করতে হবে, এখন একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগলি একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পবন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন, যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে স্টেক হোল্ডাররা রয়েছে, সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন, এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এই রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম এটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো। রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, তীব্রা কথা নিয়ে আপনার এখন রাজ্য ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয়, তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে নেবেন এবং বেরিয়ে যাবেন, এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা তৈরি হয়, একটা বিভাজনের একটা করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে? মানে বর্তমান দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, they are an integral part of our government now. যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে, এবং কেন্দ্রীয় সরকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো ইখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে, রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে
রাজ্যের উন্নয়নের শুরু থেকে উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার policy. We want to give more empowerment in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it. আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত, সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের জনগণকে। দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 118 পোস্ট of postgraduate teacher, computer science for education school department, government of Tripura. আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে 125টা, আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয় এবং প্রথম ধাপে 100টা, পরবর্তী সময়ে 25টা স্কুলকে তার অন্তর্ভুক্ত করা হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয় এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো, এবং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা সঠিকভাবে আরো প্রদান করার জন্য 118খানা পোস্ট অনুমোদন হয়েছে এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স। এই 118খানা পোস্ট বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট, এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন, এবং বিএড ম্যান্ডেটরি। পাশাপাশি টিআরবিটি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে, সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে। এই 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। সাংবাদিক বন্ধুরা, এটা ডিসিশনটা এসছে বিদ্যাজ্যোতি স্কুল যে 125খানা রয়েছে তাদেরকে, এই 118 জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলের পিজিটি পোস্ট গ্রাজুয়েট। Proposal for filling up of 35 vacant post of senior store guard, Group C under grade pay 2000 for food and civil supplies consumer affairs department. আমাদের খাদ্য দপ্তরের অধীন 35 ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র স্টোর গার্ড অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে, এবং এটা গ্রুপ সি পোস্ট। জিআরবিটির মাধ্যমে আমরা অ্যাপিল করব, জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস, এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন। 35খানা সিনিয়র স্টোর গার্ড। এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে, সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য। গত পরশুদিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড
ম্যান্ডেটারি, টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে, আর 35খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস, রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, খুবই সংক্ষিপ্ত এই প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। মানে সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার যে ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে, বা মাননীয় মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলছেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধহয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা, সেটা আমি পরে আসছি। কিন্তু আগে being a responsible citizen or a responsible political leader, আমি আগে জানবো যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হি ইজ এ সিজনড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট, হি মাস্ট নো ইট প্রপারলি। আগে জানুন, তারপরে বলুন। You must be a good listener first, then you speak. আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে, উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আসে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্টেন্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? বা রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে, এখন পাচ্ছে না। কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজ রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজ রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা, যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো, কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনার রেশন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস, আমি শুনেছি। আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই, এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে। আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম
গণবন্টন ব্যবস্থায়, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থায়। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। উনি বললেই তো হবে না, বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে। সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেলের যা রেট সারা দেশে, আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। তো স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে। এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজেন্ড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন। আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোকস পারসন, সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন। ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট অফিস চৌমনি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচৌমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার আজকেও যে আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না, আর আমারই একজন স্নেহধন্য কে দিয়ে উনি বলানো হচ্ছে। মানে উনি বলতে যে আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। This is my responsibility to ventilate the decision of the government to the people. বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওবার চালাকি, বেশি চালাকিতে তো ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করে? আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু দ্য ওয়ে হি আটার, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman. I am there to ventilate the decision of the government to the people.
সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি এত গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট। এগুলো মানুষকে বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গে গলাগলি করতে হবে। এখন একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগলি একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পবন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন। যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে। এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে। যারা স্টেক হোল্ডাররা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন। এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এই রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম এটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো। এবং এই পুষ্পবন্ত প্যালেসে কম করে হলো 200 থেকে 400 রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, ত্রিপুরা কথা নিয়ে আপনার এখন রাজ্য সরকার কি স্ট্যান্ড পয়েন্ট? কারণ ত্রিপুরা কথা যিনি সুপ্রিম বারংবার বলছেন যে যতগুলি আর যদি এখন ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয়, তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে দেবেন এবং বেরিয়ে যাবেন। এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা যদি হয়, একটা বিভাজনের একটা করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে? বর্তমান দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও। যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে। এবং কেন্দ্রীয় সরকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো ইখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে, রাজ্যের উন্নয়নের স্ট্রিমে থেকে উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার পলিসি। We want to give more empowerment in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it. আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার মধ্যে
দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত, সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের জনগণকে। দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 118 posts of postgraduate teacher computer science for education school department government of Tripura। আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে 125টা, আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয় এবং প্রথম ধাপে 100টা, পরবর্তী সময়ে 25টা স্কুলকে তার অন্তর্ভুক্ত করা হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয় এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো, এবং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা সঠিকভাবে আরো প্রদান করার জন্য 118খানা পোস্ট অনুমোদন হয়েছে এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স। এই 118খানা পোস্ট বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট, এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন, এবং বিএড ম্যান্ডেটরি। পাশাপাশি টিআরবিটি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে, সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে। এই 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। সাংবাদিক বন্ধুরা, এটা ডিসিশন এসেছে বিদ্যাজ্যোতি স্কুল যে 125খানা রয়েছে তাদেরকে, এই 118 জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলে পিজিটি পোস্ট গ্রাজুয়েট। Proposal for filling up of 35 vacant posts of senior store guard, Group C under grade pay 2000 for food and civil supplies consumer affairs department। আমাদের খাদ্য দপ্তরের অধীন 35 ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র স্টোর গার্ড অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে, এবং এটা গ্রুপ সি পোস্ট। জিআরবিটির মাধ্যমে আমরা অ্যাপিল করব, জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস, এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন। 35খানা সিনিয়র স্টোর গার্ড। এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে, সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য। গত পরশু দিনের ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি। টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস, রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, খুবই সংক্ষিপ্ত এই প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। মানে সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার নলেজ ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে, বা মাননীয় মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলবেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে
উনি সঠিকভাবে খবর রাখেন না বোধ হয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা, সেটা আমি পরে আসছি। কিন্তু আগে being a responsible citizen or a responsible political leader, আমি আগে জানবো যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হি ইজ এ সিজনড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট, হি মাস্ট নো ইট প্রপারলি। আগে জানুন, তারপরে বলুন। ইউ মাস্ট বি এ গুড লিসেনার ফার্স্ট, দেন ইউ স্পিক। আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আসে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্টেন্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? বা রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে, এখন পাচ্ছে না। কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজ রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজ রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা, যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো, কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনার রেশন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস। আমি শুনেছি, আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই, এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে। আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থায়, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থায়। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। উনি বললেই তো হবে না, বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেলের যা রেট সারা দেশে, আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। তো স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে, এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন
যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আচ্ছা, আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোক্স পারসন, সরকারের বিরুদ্ধেও কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন, ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার আজকে হচ্ছে, আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না, আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে উনি বলানো হচ্ছে। মানে উনি বলতে চাইছেন আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। This is my responsibility to ventilate the decision of the government to the people. বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি, যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওবার চালাকি, বেশি চালাকিতে তো ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করে? আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু দ্য ওয়ে হি আটার, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman. I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট, এগুলো মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গী গলাগলি করতে হবে। এখন একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগলি একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পবন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন,
যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে। এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে। যারা স্টেক হোল্ডাররা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এ রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম একটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো। এবং এই পুষ্পন্থা ফেলেছেন কম করে হলো 200 থেকে 400 রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, টিপ্রা কথা নিয়ে আপনার এখন রাজ্য সরকার কি স্ট্যান্ড পয়েন্ট? কারণ টিপ্রা কথা যিনি সুপ্রিম বারংবার বলছেন যে যতগুলি মানে আর যদি এখন ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয় তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে নেবেন এবং বেরিয়ে যাবেন। এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা যদি হয় একটা বিভাজনের একটা করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে? মানে বর্তমান দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও। যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো ইখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে, রাজ্যের উন্নয়নের স্ট্রিমে থেকে উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার পলিসি। We want to give more empowerment in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it. আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত, সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের জনগণকে। দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 118 পোস্ট of postgraduate teacher, computer science for education school department government of Tripura. আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে 125টা, আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয় এবং প্রথম ধাপে 100টা, পরবর্তী সময়ে 25টা স্কুলকে তার অন্তর্ভুক্ত করা হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয় এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো এবং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদেরকে
কম্পিউটার শিক্ষা সঠিকভাবে আরো প্রদান করার জন্য 118খানা পোস্ট অনুমোদন হয়েছে এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স। এই 118খানা পোস্ট বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন এবং বিএড ম্যান্ডেটরি। পাশাপাশি টিআরবিটি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে। এই 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। সাংবাদিক বন্ধুরা, এটা ডিসিশন এসেছে বিদ্যাজ্যোতি স্কুল যে 125খানা রয়েছে তাদেরকে এই 118 জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলের পিজিটি পোস্ট গ্রাজুয়েট। Proposal for filling up of 35 vacant post of senior store guard, Group C under grade pay 2000 for food and civil supplies consumer affairs department. আমাদের খাদ্য দপ্তরের অধীন 35 ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র স্টোর গার্ড অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে এবং এটা গ্রুপ সি পোস্ট। জিআরবিটির মাধ্যমে আমরা অ্যাপিল করব, জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন। 35খানা সিনিয়র স্টোর গার্ড। এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য। গত পরশুদিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি। টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড যেটা গ্রুপ সি পোস্ট আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে খুবই সংক্ষিপ্ত এই প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। মানে সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার নলেজ ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে বা মাননীয় মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলবেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধ হয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা সেটা আমি পরে আসছি, কিন্তু আগে being a responsible citizen or a responsible political leader, আমি আগে জানবো যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হি ইজ এ সিজনড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট, হি মাস্ট নো ইট প্রপারলি। আগে জানুন, তারপরে বলুন। You must be a good listener first, then you speak. আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আছে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্ট্যান্স আছে
যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? বা রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে এখন পাচ্ছে না, কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজ রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজ রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনার একজন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস, আমি শুনেছি। আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই, এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে। আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন। ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থায়, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থায়। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। উনি বললেই তো হবে না, বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেলের যা রেট সারা দেশে, আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে। এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোকস পারসন, সরকারের বিরুদ্ধেও কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার।
এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার আজকেও যে আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না, আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে উনি বলানো হচ্ছে। মানে উনি বলতে চাইছে আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু ভেন্টিলেট দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট টু দ্য পিপল। বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওবার চালাকি, বেশি চালাকিতে তো এটা কি আপনার ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করে? আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু দ্য ওয়ে হি আটার, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman. I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট, এগুলো মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গী গলাগলি করতে হবে। এখন একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগলি একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পবন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন। যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে। এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে, যারা স্টেক হোল্ডাররা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন, এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এ রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম এটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো। এবং এই পুষ্পবন্ত প্যালেসে কম করে হলো 200 থেকে 400 রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, ত্রিপুরা কথা নিয়ে আপনার এখন রাজ্য সরকারের কি স্ট্যান্ড পয়েন্ট? কারণ ত্রিপুরা কথা তিনি সুপ্রিম বারংবার বলছেন যে যতগুলি মানে আর যদি এখন ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয়, তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে নেবেন এবং বেরিয়ে যাবেন। এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা যদি হয়
বিভাজনের একটা করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে, মানে বর্তমান বিজেপি সরকার? দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও। যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে, এবং কেন্দ্রীয় সরকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো ইখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে, রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে, রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে, তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয়, তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে, রাজ্যের উন্নয়নের স্ট্রিমে থেকে, উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত, অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার পলিসি। We want to give more empowerment in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি। যে পেশা একটি রয়েছে, সেটি প্রচুর প্রাচীন পেশা এবং ভারতে কৃষক সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে বললেই চলে। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে, তার পাশাপাশি রাজ্য কৃষক সম্প্রদায় যারা রয়েছেন, তাছাড়াও দেশে বর্তমানে কৃষক সম্প্রদায়ের বহু সমস্যা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তো সেই বিষয়গুলিকে নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবো এবং বিস্তারিতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়ে গেছি সারা ভারত কৃষক সভার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, আমাদের সাথেই রয়েছেন পবিত্র কর স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8। স্যার, প্রথমে যে বিষয়টি জানতে চাইবো, যেহেতু রাজ্যে আমরা রয়েছি, রাজ্যে বর্তমানে যে কৃষক সম্প্রদায়রা রয়েছেন, তাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে একটা সমস্যা উঠে আসে, বা তাদের সার সম্বন্ধীয় বা কৃষি সম্বন্ধীয় নানান সমস্যা, বা বন্যার কবলে পড়ে তাদের নানান ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে হয়। তো সেই বিষয়গুলিকে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে কৃষকদের জন্য আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলি, বা কৃষকদের সুবিধার জন্য আগামী দিনে কৃষিতে যেন রাজ্য আরো উন্নয়নের পথে এগিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকছে? আপনারা কি কি পথে এগিয়ে যাচ্ছেন? আমি প্রথমেই যেটা বলবো, আমাদের দেশের মধ্যে কৃষি হয়েছে আমাদের অর্থনীতির একটা প্রধান ভিত্তি। সর্বশেষ একটি সার্ভে থেকে বেরিয়ে এসেছে, আমাদের ভারতবর্ষের কৃষির যে অর্থনীতি 30 লক্ষ কোটি টাকার অর্থনীতি। এটা হলো সবচেয়ে বড় অর্থনীতি। কিন্তু দেশের মধ্যে যে কারণে কৃষকরা 1 বছরের উপরে রাস্তায় বসে লড়াই করে এই সরকার যে কৃষি আইন তৈরি করেছিল তাকে বাতিল করার জন্য, সেখানে লড়াই করে দাবি আদায় করেছে। কিন্তু এখন আবার এই মোদী সরকার এই যে 30 লক্ষ কোটি টাকার অর্থনীতি এই কৃষি ক্ষেত্রে রয়েছে, তাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে কৌশল করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে গোটা দেশি কৃষকরা আজকে জাগ্রতভাবে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা আমাদের রাজ্যের মধ্যে যেটা বলবো, রাজ্যের অর্থনীতিরও প্রধান শক্তি হলো কৃষি। আমাদের রাজ্যের কৃষি এমন একটা জায়গাতে পূর্ববর্তী বামফ্রন্ট সরকার নিয়ে গিয়েছিল যে সবচেয়ে বৈজ্ঞানিক পদ্ধতি ধান চাষের SRI, এটা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। কৃষিতে
ধান উৎপাদনে আমাদের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য, সবজিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য যে টিলা আবার নিয়ে এসে, যদি ওইটা কৃষি পণ্য না, পণ্যটা কমার্শিয়াল বাণিজ্যিক পণ্য, কিন্তু কৃষকদের একটা অবস্থানে নিয়ে গিয়েছিল। আজকে 5 বছর, এখন 2 বছর হতে চলছে, আর কয়েকদিন বাকি আছে, 9 তারিখ 2 বছর পূর্ণ হবে। এই ফলিত বিজেপি সরকারের কাছে তৈরি কৃষি বক্তৃতাতে আছে, বক্তৃতা করছেন কৃষিমন্ত্রী, বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী, বিভিন্ন স্কিমের কথা ইত্যাদির কথা, কিন্তু বাস্তবে এই রাজ্যের কৃষি দপ্তরকে পুরোপুরি, কৃষি এবং হর্টিকালচার দপ্তর পুরোপুরি ভাবে বলা যেতে পারে এই দপ্তরের তেমন কোনো কাজই নেই। তার সঙ্গে রিলেটেড হয়েছে আরো 2টো দপ্তর, সেটা হইল পশুপালন দপ্তর, সেটাও তো কৃষির সঙ্গে যুক্ত, মৎস্য দপ্তর। এই জিনিসগুলো দেখা যায় এখন তার কোনো কার্যকরী ব্যবস্থা সেখানে। সবচেয়ে গ্লেয়ারিং এক্সাম্পল যেটা হয়েছে, গত বন্যায় সরকারই বলেছেন আমাদের 15,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, মুখ্যমন্ত্রীর মুখে। আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম কৃষক সভা, আমাদের যুব ছাত্র সংগঠনগুলো, এবং এই প্রথম আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি এই ক্ষেত্রে অবদান রেখেছিল স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তি। এই সাহায্য না হলে কিন্তু মানুষ দাঁড়াবেই সুযোগ পেত না। তো তখনও দেখালাম আমরা সরকারের ভূমিকা একেবারেই গৌণ, 1,000 টাকা করে দেবে, কিন্তু সরকারি হিসাব মতো যে ক্ষতি হয়েছে 2.5 লক্ষাধিকের উপরে কৃষক পরিবার, তো সাহায্য পেয়েছে ম্যাক্সিমাম হলে কত হবে, তার 10% সাহায্য পায়, আর তার মধ্যে আবার একটু দৌড়াজি হয়ে গেছে। পুকুরের মাছ যে আমাদের প্রায় 70% পুকুর নিচু এলাকাতেই থাকে, জলে ডুবে সমস্ত মাছ চলে গেছে। কৃষি মানে ফিশারি দপ্তরের কোনো ভূমিকা নেই। পশুপালন তার প্রচুর ক্ষতি হয়েছে, অনেক জলের তরে ভেসে গেছে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি আর কি। কিন্তু এই যে করার জন্য প্রায় 2.5 থেকে 3 লক্ষ বাড়িঘর ড্যামেজ হয়েছে গভর্নমেন্টের হিসাব, সম্পূর্ণ হয়েছে প্রায় 2 লক্ষের উপরে। তাদেরকে সেভাবে ক্ষতিপূরণ দেওয়া আমরা দাবি করেছি, কথা বলেছি। আমাদের এমপি আমরান আমাজি তিনি এসেছিলেন, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে কোনো সাহায্য করার মতো ক্ষমতা নেই। এটা এনডিআরএফ কিংবা এসডিআরএফ, এই যে স্টেটের এবং সেন্ট্রালের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট স্কিম আছে, তাতে যে টাকা রয়েছে তা দিয়ে হয়ে যাবে। যদিও কিছুদিন আগে আমরা দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা বলেছে নাকি 2 কোটি 93 লাখ 29 লক্ষ টাকা ইত্যাদি টাকার মতো দেবে, টাকা তো আসেনি, কিন্তু অপর্যাপ্ত। তারপরে যেটা হইলো মরার উপর কারা লাগা, কৃষকরা কোনোদিন বসে থাকতে পারে না, তারা রোদ বৃষ্টি জ্বর যে কোনো পরিস্থিতির মধ্যে কৃষি ওই তার পেশা করে। সবজি করেছে, আপনারা দেখেছেন বন্যার পরে যেহেতু পলি পড়েছে, একটু ভালো হয়েছে সবজি, 5 টাকা করে কপি বিক্রি হয়েছে। কৃষকের মানে সরকারের কোনো ভূমিকা নেই, ধানের ফসল নেয়নি। সরকার নিজেই বলেছেন 90% যে সেচের উৎসগুলো আমাদের এলআই স্কিম, আমাদের বিভিন্ন ডিপ টিউবওয়েল, বিভিন্ন ডাইভার্সন স্কিম, এগুলো 90% অকেজ হয়ে গিয়েছে বন্যায়। এগুলো সারাইয়ের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। আমরা এখন জলাভিত্তিক আবার যাচ্ছি, রাজ্য মিটিং হয়েছিল আমাদের, অনেক কৃষি ব্যবস্থা বলা যেতে পারে মুক্ত। কৃষকরা নিজেরা দায়িত্ব নিয়ে যতদূর করছে, সরকারের সাহায্য কিছুই তেমন নেই। উপরন্তু দেখা যায় যে সরকার বড় বড় কথা বলছে, বিভিন্ন যোজনার কথা বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকরা সাহায্য পায়। এই কৃষি অর্থনীতিকে যদি দাঁড় করানো না যায়, তাহলে ত্রিপুরা রাজ্যের অর্থনীতি হতে পারে না। যেন প্রতিফলন আজকে আমাদের শহরগুলিতে, গ্রামের বাজারগুলিতে আমরা দেখবো একটা ত্রাহি একেবারে মূল্য বৃদ্ধি, যে মূল্য বৃদ্ধি, এই অটো রিক্সা চলার লোক নেই। কারণ ওরা বলছে
সাধারণ রিক্সা শ্রমিক হচ্ছে সাধারণ হচ্ছে গ্রামের থেকে লোক না আসলে শহরের লোকের তো গাড়ি বাইক আছে, আমাদের লোকই নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অর্থনীতির কারণেই আজকে সবচেয়ে দুরবস্থা আমাদের রাজ্যে কৃষকদের, ক্ষেত মজুর যারা জমিতে কাজকর্ম করেন। রেগা আমাদের অন্যতম একটা উপায় ছিল তার বেঁচে থাকার জন্য। পূর্বে অন্তত 80 দিন 90 দিন কাজ হতো, এই সরকার আসার পরে 30-40 দিনের বেশি কাজ হয় না, এও আবার মজুরি পায় না। রেগা প্রায় উঠিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারও সেই অবস্থাতে আছে। অর্থাৎ গ্রামীণ যে অর্থনীতির আজকে কৃষি বলেন, ক্ষেত মজুর বলেন, গ্রামীণ ছোট দোকানি বলেন, সবাই আজকে খুবই বিপদের সম্মুখীন। ইতিমধ্যে স্যার আমরা দেখতে পাই যে লেক চৌমনি যে বাজারটি রয়েছে একটা ব্যস্ততম বা খুবই গুরুত্বপূর্ণ বাজার আমাদের রাজ্যের কেন্দ্রস্থলে যারা বসবাস করে তাদের জন্য, এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই 2-3 দিন পূর্বেই দেখতে পাই একটি কর্মকাণ্ড সংঘটিত হয় এবং সেখানে পূর্ব ঘোষিত একটি তারিখ ঘোষণা করা দেওয়া হয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী অবৈধ যে দোকানগুলো রয়েছে সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে ব্যবসায়ীদের মধ্যে একটা ত্রাহি ভাব এবং একটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া কি থাকবে? লেক চৌমনি বাজারটা আমাদের রাজ্যের রাজধানীতে অন্য বাজারগুলিতে একটু আলাদা। এখানে প্রতিদিন যারা নিয়মিত ব্যবসা করে তার বাইরে প্রচুর উপজাতি অংশের কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন জিনিস নিয়ে আসে এবং সাধারণভাবে আমাদের আশেপাশে এলাকার যারা কৃষক তারা সরাসরি নিয়ে আসে, যে কারণে এই বাজারটি অন্যতম ব্যস্ততম বাজার হয়ে গেছে। আর আপনার আমার সবাই যদি ইচ্ছা হয় কোনো একটা শাক খাওয়ার জন্য, কোনো একটা কিছু খাওয়ার জন্য, সবাই বলে লেক চৌমনি বাজারে লাগলে এটা পাওয়া যাবে না। এই ধরনের লোকগুলো তারা তো আর স্থায়ী ভাবে কোনো জায়গাতেই বসার জায়গা নেই, তাদের ক্ষমতাও নেই এবং তারা নিয়মিত আসেও না। সেই জায়গায় রাস্তায় বাঁধের পার এইভাবে তারা বসে ব্যবসা করে আবার চলে যায়। বাঁধের পারে হয়তো কিছু কিছু এরকম অস্থায়ী দোকান টোকান তৈরি হয়েছিল। আমরা যদি এরকম খবর নিয়ে দেখেছি তাদেরই কোনো না কোনো লোক এদের কাছ থেকে টাকা টোকা নিয়ে বসিয়েছে। দেখা যায় এখন তাদেরকে যেভাবে করা হয়েছে রাজ্যের ইতিহাসের মধ্যে বোধহয় এটা অমানবিক একটা কাজ করেছেন মুখ্যমন্ত্রী। মেয়র বলছেন এটা নিজেদের রাজনীতির করানো হয়। আমার পেট যদি না থাকে, আমার যদি খিদা থাকে, এই খিদার কথাটা বলা যদি রাজনীতি হয়, সেই রাজনীতি মানুষ করবেই। তাদেরকে খুশি করার জন্য মানুষ রাজনীতি করছে না, তার জীবন জীবিকা রক্ষা করার জন্য মানুষকে করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই অমানবিক ঘটনা এক্সেপ্ট বিজেপি দল, রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, প্রতিটি সংগঠন তার প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। কয়েক হাজার মানুষ বেঘর হয়ে গেছে, তারা চিৎকার করছে মেয়রের সামনে। মুখ্যমন্ত্রী যদি এখনো সময় পাননি এই জায়গাটা দেখার, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছি বর্তমান বাজারে এইভাবে। স্যার একটু বলবো, সেখানে ব্যবসায়ীদের একটা দাবি ছিল যে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে বিকল্প ব্যবস্থা তাদের কি করে দেওয়া প্রয়োজন? বা বিকল্প ব্যবস্থা মানে তো হইলো ওই বাজারেই দিতে হবে, কারণ ওই বাজারে তো আর কি জায়গা আছে। এই জায়গাগুলিকে যদি প্রিন্সিপালিটি মনে করে এটাকে আমি আরো একটু ভালো করে বর্ধিত করে দেব, তাতে তো কারো আপত্তি হওয়ার কথা বলছে। খুশি ব্যবসায়ীরা খুশি, তাতে আমরাও খুশি। যারা স্থানীয় ভাবে কৃষকরা আসে, উপজাতি কৃষক এবং অন্যান্য কৃষকরা, তার জন্য যদি আলাদা একটা চক বাজারের মধ্যে করে দেওয়া হয়, তারা আসবে প্রতিদিনই, তারা আসে আবার চলে যায়, আপত্তি কিছু নেই। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে, কোনো প্ল্যানিং না করে, এটা ত্রিপুরার মানুষ এই সরকার আসার পরই প্রত্যক্ষ করেছে। মানুষের জীবন জীবিকা তাদের কাছে কোনো কথা নেই। এই হলো এটা চরম প্রতিক্রিয়া সাধারণ সমস্ত মানুষের মধ্যে হয়েছে। সবাই চিঠি করছে, এমনকি বিজেপি লোকেরও যারা সাধারণ সমর্থক অনেক প্রচুর আছে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।
এখন আবার কি কারণে করেছে, এখন মেয়র তো আর কথা বলছে না, মুখ্যমন্ত্রী বলছে এটা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। রাজনীতি কারা করছে তারাই তো বলবো, মানুষের মুখের ব্রাশ কেড়ে নিল, তার প্রতিবাদ হবে। স্যার আমরা দেখতে পাই যে 2 বছর পূর্তি হয় রাজ্য সরকারের, এবং সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন এই 2 বছরে? কেননা নির্বাচনের সময় আমরা দেখতে পাই যে বিরোধী দলরা প্রত্যেকটি বিরোধী দল তাদের রাজ্য সরকারের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো তুলে ধরা প্রয়োজন, এবং সেক্ষেত্রে তুলে ধরা হয় নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা ইলেকশন ক্যাম্পেইন দেখতে পাই। তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে 2 বছর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সরকারে, সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন বা আরো কি কি উন্নয়ন করা প্রয়োজন? বিরোধী দলের একজন নেতৃত্ব হিসাবে আপনি কি সেখানে বলতে চাইবেন যে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আরো কি কি প্রয়োজন রয়েছে? ব্যাপারটা হলো, প্রথম যে কথাটা বলবো, আগের 5 বছর এবং এই 2 বছর বিজেপি দলের নেতারা উন্নয়ন হয়েছে। বিজেপি দলেরও যারা সাধারণ সমর্থক কর্মী তাদের কোনো উন্নয়ন হয়, বিরোধী দল তো পরের কথা। এবং আজকের 2টি বড় সংবাদপত্রে, একটা দৈনিক সংবাদ আর একটি দেবপুরে আমরা দেখলাম যে কাঞ্চনপুরের ভাঙন থেকে এটা সরকারি ব্যয় হোস্টেল হয়েছিল, হোস্টেলের শ্রীপরের নির্যাতনে অভুক্ত থেকে এই কমলমতি শিশুরা সেখান থেকে 30 কিলোমিটার পায়ে হেঁটে এসে আমাদের কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিসে অবস্থান করেছে। মহকুমা শাসক খোঁজ খবর নিয়ে তাদেরকে প্রথম খাইয়েছে, তাদের কথা শুনেছে এবং তাদের কিভাবে কি করা যেত দেখার চেষ্টা করছে। এই তো সরকার, সবচেয়ে ক্লিয়ারিং উদাহরণ। এটা তো দেশের কথা না, এটা দৈনিক সংবাদ, আমাদের দর্পণ 2টার মধ্যে দেখলাম ছবি টবি সহ বাচ্চাদের উন্নয়ন এটাই হচ্ছে। প্রতিদিন এমন কোন দিন বাকি আছে যে রাস্তার জন্য, জলের জন্য, স্কুলের স্টুডেন্ট মাস্টার নেই এই কারণে রাস্তা রোকো হচ্ছে না, বিদ্যুৎ নেই রাস্তা রোকো হচ্ছে না। আগরতলা শহরে গত কয়েকদিন আগে প্রায় কত হাজার পরিবার হবে অরণ্যন ছিল, কোনো হোটেলে ভাত নেই, কোনো রেস্টুরেন্টে রুটি নেই। এটা কি ব্যবস্থা নেবে? ওই টিএনজিসির পাইপলাইন, কথা নাই বার্তা নাই, এখন বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড লাইন হবে, মেশিন চালিয়ে দিয়েছে লাইনের মধ্যে দিয়ে। তাহলে এই যে এটা অরাজকতা বলা যেতে পারে, সরকারের কোনো জায়গায় কোনো দৃষ্টি নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে কোনো উন্নয়ন হয়নি। জাতীয় সড়ক একটা 2008 হয়েছিল, আমরা সব খুশি যে দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক অনেক আগেই তার সেকশন ছিল। কোথায় এই কন্ট্রাক্টর দিল্লি থেকে আসছে, দেখা গেল 2 বছর যেতে না যেতেই আপনারা অনেক মিডিয়া কভার করেছে, খোয়াইতে পুরো রাস্তা নেমে গেছে। এটা প্লেন জায়গা, এমন কোনো পাহাড়ের দুর্গম এলাকায় না, নেমে গেছে। এবং যেভাবে মন্তর গতিতে সমস্ত কাজ হচ্ছে, পিডাব্লিউডিতে কোনো কাজই নেই, এখন নতুন স্কিম নেই, রিপেয়ারিংটা পর্যন্ত করার কথা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সবকিছুই সেখানে স্থবির হয়ে আছে, এবং যে কারণে মানুষ আজকে ক্রমে ক্রমে ক্ষুব্ধ হয়ে আছে। গত 23-এর নির্বাচনে যদি তীব্রমতাকে পারচেস করতে না পারতেন তো এই সরকার থাকার কথা না হিসেবেই বলে, এবং এরপরে এই সরকার আর আসতে পারবে না। কতদিন সেন্ট্রাল গভর্নমেন্টের দোহাই দিয়ে দিয়ে চলবে, ডাবল ইঞ্জিন। তবে স্যার কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল আপনাদের? না, পরিকাঠামোর উন্নয়ন তো করতেই হবে। পরিকাঠামোর সবচেয়ে বড় হলো আমাদের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এই 3টা তো আবশ্যক প্রশ্ন। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে রাজ্য সরকারের একটা বক্তব্য থাকে যে হর ঘর নল, এমন তাদের বহু আমরা স্লোগান দেখতে পাই, এবং সে অনুযায়ী তারা বলেন যে প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হচ্ছে, বা এমনটাও বলা হয় যে রাজ্যে বহু জাতীয় সড়কের কাজ শুরু হয়ে গেছে এবং রাজ্যকে আরো প্রশস্ত করা হচ্ছে, রাজ্যে আরো একটি সেখানে উড়ালপুল হতে চলেছে। বিভিন্ন ধরনের স্কিম তারা তুলে ধরছেন, সেক্ষেত্রে আপনার কি বক্তব্য? প্রথম কথা হলো হর ঘর জল, যেটা আমি আমার খয়েরপুরে তো বাড়ি আছেই, বিভিন্ন কারণে রান্না করে থাকতে হচ্ছে। সবচেয়ে বড়
আবাসিক এলাকা। আমার বাড়িতে বড় ট্যাঙ্কি করে যে মিউনিসিপ্যালিটির জল যাওয়ার জন্য 1 ফোঁটা জল যায় না। গত 5 বছর যাবত আমি বোর করে একটা টিউবওয়েল দিয়ে এই আয়রনের জল তাকে কোনো মতে পিউরিফাই করে খেতে হচ্ছে। আমার লেয়ারিং এক্সাম্পল, রামনগরের রাস্তার মাথায় জল পায়, পেছনের পুরো অংশে জল পায় না। আগরতলা শহরের অবস্থা, দুর্গম এলাকায় কি হবে? তারপরে যে বিষয়টা যে এসেছে যে হরবর জল কোথায়, আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি, কিছু কিছু বোরওয়েল করেছে কিন্তু তার কানেকশন নেই। বলে বিদ্যুৎ এখন আর বিদ্যুৎ করছে না, এখন বলছে সৌরশক্তি। ভালো, সৌরশক্তি হলে তো খুব মানে কষ্ট এফেক্টিভ, কিন্তু সেখানে প্রচার যেভাবে হচ্ছে, বক্তৃতা যেভাবে হচ্ছে, স্লোগান যেভাবে দেওয়া হচ্ছে, বাস্তবের মাটিতে তেমন কিছু নেই। তাহলে তো আমাদের কথাই বলার থাকতো না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই সরকারের কোন স্কিম নেই, এই স্কিমগুলি মানুষের প্রয়োজনে লাগছে। স্যার, বর্তমানে আমরা যদি দেখি যে 5 খয়েরপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে, সেখানে বহু বছর যাবত আমরা আপনাকে বিধায়ক হিসাবে সেখানে কাজ করতে দেখেছি, এবং আপনি সেই এলাকার যে খুঁটিনাটি জানতে চাইবো যে বর্তমানে সেখানে আরো একজন বিধায়ক রয়েছেন, এবং যিনি বিধায়ক রয়েছেন ওনার সাথেও আপনারা বহু সময় কাজ করেছেন, বা উনিও অনেকটা অভিজ্ঞই রাজনীতিকবিদ আমরা যদি বলি, এবং সেখানে দাঁড়িয়ে বর্তমানে আপনার যে এলাকাটি রয়েছে সেখানে আপনি কিরকম কাজের উন্নয়ন দেখে এসেছিলেন, এবং এই যে বছরগুলি যাচ্ছে যেখানে নতুন আরেকজন বিধায়ক আছেন সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন, এবং আপনার যে এলাকাটি ছিল সেখানে আরো কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন আপনার কি মনে হয়? খয়েরপুর এলাকাটা যেহেতু শহর সংলগ্ন, আমাদের সরকার থাকার সময়তে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। একদিকে আমাদের একটা ঐতিহাসিক ধর্মীয় স্থান চতুর্দশ দেবতা কমপ্লেক্স, যেটা এটা খুবই খারাপ অবস্থায় ছিল, এটাকে আমরা বর্ধিত করে যাতে এটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট হতে পারে তার ব্যবস্থা আমরা করেছিলাম। এইগুলিও বিভিন্ন জায়গাতে এখন আর বুঝজনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমাদের প্রধান বাণিজ্য কেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল, এখন ওইখানে ইন্ডাস্ট্রি কমতে কমতে 8-10টার মধ্যে সে দাঁড়িয়েছে, যেখানে 100-র উপরে প্রায় 4 থেকে 5,000 লোক সেখানে পার্মানেন্টলি ডাইরেক্টলি কাজ করতেন, আর বিভিন্ন হয়তো আরো বেশি ছিল আর কি। এবং এগুলি জঙ্গলে আমি চাই, আমাকে যেতে হয়, আমার বাড়িও আছে এখানে। মানুষের মধ্যে একটা প্রচন্ড ত্রাস তৈরি হয়েছে জমি কেনা বেচা নিয়ে, এবং এর সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতে এসছে, বিধায়কের নাম জড়িয়ে গেছে, ওরা সব করে, তাতে উন্নয়ন নতুন করে তেমন কিছু হয়নি, উন্নয়ন কিছু করেও নি। ফলে নিশ্চয়ই উন্নয়নের তো শেষ নেই, এগুলিকে আরো ডেভেলপ করা, ফলে এই ব্যাপারগুলো থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে যিনি বিধায়ক আছেন তিনি প্রবীণ, কংগ্রেস দীর্ঘদিন করে এসছেন, আমরা যখন ছাত্র দল থেকে তিনি করেন, এখন এই দলে আছেন। উনি ঘুরছেন, যান বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু উন্নয়ন তো আমরা দেখছি না। মানুষ তো বলছে না যে বাজারগুলো আরো ডেভেলপ করার কথা ছিল, একটা বাজার নতুন করে ডেভেলপ হয়নি। সেই দিক থেকে দাঁড়িয়ে যে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া হয়ে পড়ে দেখা যায়। স্যার, আমরা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বা আজকের দিনে একটি আলোচ্য বিষয়, একটি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেই বিষয়টিতে আমরা আপনার কাছ থেকে সেই স্পষ্টীকরণ চেয়ে নেব। ইতিমধ্যে একটি আলোচনা উঠতে শুরু করেছে প্রত্যেকের মুখে মুখে, এবং সে বিষয়টা হচ্ছে যে আপনারই পরিবারের একজন সদস্য, ইতিমধ্যে দেখা যায় যে উনাকে বলা হচ্ছে যে ইস্ট পিএস থেকে উনাকে যে ল্যান্ড করাপশনে গ্রেফতার করা হয়েছে, এমন একটি কথা আমরা শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কতটুকু সত্যতা রয়েছে আমরা একটু জানতে চাই। বলবো যে এটা তো আমাকেও তো এরকম আমার বিরুদ্ধে আমার 2 বাড়িতে আমি সরকার আসার পরে আমার রামনগর বাড়ি এবং প্রায় 14 ঘন্টা সময় পুলিশ বাড়ির খবর সমস্ত বিষয় আসবার চার্জ করেছে। তারপর লিখে দিয়ে আসতে হয়েছে আমার খয়েরপুর বাড়ি থেকেও, যে ছোট ভাই আমার ওইখানে পার্মানেন্টলি থাকে, আমিও তো চাই
জয়েন্ট প্রপার্টি আমাদের, সে নিজের এখানে আমাদের কৃষির যে কাজ ছিল সেই কাজটি করে, ওইখানে একটা ফার্ম তৈরি করেছে, এই কাজটি করে সে অতীতে কিছু প্রাইভেট কিছু নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল, কোন গভর্নমেন্ট কন্ট্রাক্টর তাতে সে ছিল, কিন্তু এমন কোন অভিযোগ কোনো জায়গাতে নেই। এখন একটা ফেব্রিকেটেড অভিযোগ করে আমি যেটা বলবো রাজনৈতিক ভাবেই তাকে সেখানে ইমপ্লিকেটেড করে আটকে রাখা হয়েছে, আমার ভাই বলি মনে হচ্ছে। ফলে অথচ সেম কেসে আমি আশ্চর্য কোথায় করব, আরেকজন জামিনে আছে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার নিশ্চয়ই দুষ্কৃত বিচার হতেই হবে। কিন্তু আমরা যদূর দেখেছি চাষির যা দিয়েছে তেমন কোন তথ্য প্রমাণ দিতে পারে, এটা কোর্ট ঠিক করবে, বিচার ব্যবস্থা আছে, এখন আছে, কিন্তু মনে হচ্ছে বিচার ব্যবস্থা প্রভাবিত। স্যার, নিরাপত্তার বিষয়ে কি বলবেন? বর্তমানে রাজ্যে নিরাপত্তা সম্বন্ধীয় বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন, যে রাজ্যে চলাফেরা করা কতটুকু নিরাপদ, এবং রাজ্যে আমরা প্রতিনিয়ত পড়েছে তাদের বহু ভীতির মধ্যে এমন অনেক সময় রয়েছে কাটাতে হয়েছে, সেখানে দাঁড়িয়ে আজকে বর্তমান সরকারের আমলে আপনারা রাজ্যে নিরাপত্তা বিষয়ক বিষয়টিকে কিভাবে দেখছেন? মানুষ তো নিজেরই বলছে তার কোনো নিরাপত্তা নেই, খুন তো একেবারে নিয়মিত, এবং বিজেপি নিজেরা কোনাকুনি করছে তাদের দলীয় কোন্দলের মধ্যে। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, পুলিশ ব্যবস্থা শহরটিতে এমন হয়েছে, এমন কোন দিন যেন যে দিনে 2-4 মারা যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে না, এইটা আইন শৃঙ্খলা তো সাধারণই নেই। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ বিপন্ন, এই বিপন্নতা কোথায় যাবে? তবে মানুষ যাচ্ছে স্বাভাবিকভাবে ভোট হলে, আরেকটি দল যারা এখন সরকারের শরিক হয়েছে তাদের সম্পর্কে মানুষের মুখ কাটছে। যদি মানুষ নিজেরাই বলছে যদি আমরা কোনো জায়গায় আবার সুযোগ আছে ভোট দিতে পারি, তাহলে এই সরকার থাকতে পারবে না। যেহেতু স্যার প্রশাসনিক বিষয়ে আপনি প্রশ্ন তুলেছেন, সেখানে রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, অর্থাৎ উনার কাছে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে, তবে কি মনে হয় যে কাজ ঠিকভাবে হচ্ছে না? কি কারণে হচ্ছে না? মানুষ তো বলছে এটাই, ওনার কাছে তো স্বরাষ্ট্রমন্ত্রী সব দপ্তরই প্রায় ওনার কাছে, হেলথ ওনার কাছে, পিরামিড ওনার কাছে, গুরুত্বপূর্ণ সব দপ্তরে তো ওনার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো কি কাজ হচ্ছে মানুষ তো দেখছে না। স্যার, আমরা যদি বলি যে যতটুকুই আমরা সাংবাদিক সম্মেলন দেখতে পাই, রাজ্য যে বর্তমানে দল রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী তারা বলেন যে বিরোধী দলের কথাই নাকি বা সাংবাদিক সম্মেলন হয় নাকি সেখানে শুধু রাজ্য সরকারকে কটাক্ষ করার জন্য এবং কোনো কাজ হচ্ছে না এইসব বলার জন্য। তো এরকম বক্তব্য তাদের থাকে, সেখানে দাঁড়িয়ে আপনারা কি বলবেন? আপনারাও তো তথ্য অনুযায়ী কথা বলে থাকেন, তারপরেও তাদের এই বক্তব্য অনুসারে আপনার ব্যাপারটা তারা তো রাজনীতি, যে তাদের একটা নির্দিষ্ট রাজনীতির চেয়ে ধর্মটা বড় তাদের কাছে, মানুষের কল্যাণ বড় প্রশ্ন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন কোন রাজনীতি করি না যেটা তথ্য ছাড়া, ঘটনা ছাড়া, কারণ আমাদের একটা আইডেন্টিটি আছে ত্রিপুরার মানুষের সমস্যার উপর দাঁড়িয়ে আমরা কথা বলি, এবং এই সমস্যার সমাধান না হলে আমরা লড়াই করে যাব। এটা ওনাদের কথার উপর নির্ভর করে আমাদের কিছু আসে যায় না, কারণ ওনারা রাজনীতিতে স্থায়ী হবে না। তারা তো কংগ্রেস দল থেকে এসেছিল, আবার কেউ কেউ বিভিন্ন ভাবে অন্য জায়গায় যোগাযোগ রাখে। আমরা যে অবস্থান আছে সেই অবস্থানের থেকেই আমরা মানুষের জন্য লড়াই করে যাব, তাদের পছন্দ হোক আর না হোক। আর যদি মানুষের কথা আমরা পছন্দ না করি, আমাদের তো একটা মাঠ দেয়নি মিটিং এর জন্য, আমরা পরে রাস্তায় করতে হয়েছে। এই মানুষ তো আমরা বাড়তি সুবিধা হয়েছে, সাংবাদিকরা বলছিলেন যে মাঠে হলে তো যেভাবে এ হয়েছে এইটা অনেক বেটার হয়েছে, একসাথে সব আমার ধরো শহরের মানুষ সরাসরি দেখে ফেলবো। ফলে মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সমস্যা নিয়ে আমরা কথা বলি,
লড়াই করি, এটাই আমাদের কাজ, আমরা করে যাব। ওনাদের কথাতে আমাদের কিছু আসে যায়। স্যার, একেবারে সর্বশেষে রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে? রাজ্যবাসীর জন্য বার্তা, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য মানুষ প্রতিবাদে সামিল হোক। আমাদের সঙ্গে আসতে বলুন, কোনো কথা নেই। অন্যায় দেখলে প্রতিবাদ করুন, সমস্যা দেখলে লড়াই করুন, যার যার মতো করে। এই সরকারকে আর সহ্য করা যাচ্ছে না। এই সরকারের পতন ঘটাবার জন্য রাস্তায় নেমেই পতন ঘটাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত রাজ্য রাজনীতি ছাড়াও কৃষি বা রাজ্যের বহু গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে আমাদের সাথে যিনি ছিলেন ওনার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। সেই অনুযায়ী এই মুহূর্তে আমাদের যে বিশেষ একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে টিএন ভারতের পর্দায়। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান, সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে, নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত। নমস্কার, আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রায় সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া এসবি স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এরা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং, ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে। দৈসিং উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং, এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিঢ়ি নারাং আমাদের দুইসিং বংশ। এটা এই সাউথ জোনের মধ্যে, সেই দুইসিং এর মধ্যে সেই নারাং পথটা, সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে, যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে
আগের দিনটা এবং এখনের যে বর্তমানের যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুই সিংহের নতুন ৮ পিরিত যে দুই সিং অষ্টম দুই সিং নারাং আজকে এই দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB যেটি নাম রয়েছে, অর্থাৎ TCB হ্যাঁ চুবালয় বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর। সাজানো ছিল যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা অষ্টম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল, তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে প্রমাং। প্রমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল। হাপাল লইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রুয়াজা ছিল আগে। তারপরে হাপাল হইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে 7 পিরিয়ড নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সমালয় গত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন ওইটা 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইটং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পিরিটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব, আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাড়ি না, বা এই কমিউনিটির আমরাও বাড়ি না,
কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা ইয়ার মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডা পেশাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম রেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বুবাগ্রাকে বলেছি আপনি যদি উপস্থিত স্বল্প সময়ে, বুবাগ্রা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন এবার, উনি 2020 নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে, তারপরে রোয়াগা তৈরি করছেন এলাকায় এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপুরি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দেশিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো কুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড ভার্সন টিচাররা আছে। ওনারা বললো কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দৈশিক বসনকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দৈশিক বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, ডুয়ারি রয়েছে, কংদাই রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিরি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব।
যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতুব এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতুব এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারায়ণ কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংখ্যা হ্যাঁ, দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, খাকলু, কাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। পমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব। আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ, উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মুলবি যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মুলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণে আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চৌলাইবুতুব, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে।
এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে, এবং আমাদের দুই সিংহা থেকে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি আপডেটে কাজ করলো কি হচ্ছে স্যার, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুই সিং বংশকে নিয়ে কাজ করি, এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুই সিং বসং যারা রয়েছে, দুই সিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, ডিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে এর মধ্যে, টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন। এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি, টাইপেং, আসলং, কেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিতীয় ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো সে নেই, ত্রিপুরা চৌবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই দৈসিং বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর, ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা চৌবালয় কোথাও স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে 7 পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা চৌবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা চৌবালয় মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্টও হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে এগুলি কি কারণ রয়েছে টিসিবি থেকে? এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের দৈসিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন
যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পোস্ট, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমেয়ের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে, আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, হ্যাঁ। টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো, আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে, অবশ্যই দেব। আমাদের যে 7 দিনের আইডেন্টিটিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো ভালো এটা বারবার চলে এসেছে, তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক সরিয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে, আমি আমার দেশিং বংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার আছে, কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে সব দিকে এরা এগিয়ে, আর যারা টাকা পয়সায় অর্থনৈতিক ভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো 5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা। আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে হ্যাঁ, কাজ করতে? আজকে আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলেই, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রেয়ার করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক, আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি সবাব করে বলতে পারি।
স্যার আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটাই সমালোচিত রয়েছে। সেই বিষয়টা হচ্ছে, যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথের উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায়, এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল, যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে, বাদ বাকিগুলি কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়দ্ধ রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা হয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে, আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের দেশিং বসের লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশোই বসঙ্গের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুইসিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুইসিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুইসিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন, এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া টিসিবির মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম, রতনমণি রিয়াং, উনি নাকি টিসিবির দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরি কমিউনিটির লোক ছিলেন, তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে। তো হলেই হতে পারে, এটি তাদের ব্যাপার, আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যাপার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না,
আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দেশিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসং এর জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। লিপি প্রদান করা এবং এই বর উদ্ধারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ত্রিপুরাজ্যের অর্ধেক আকাশের তথা জনসংখ্যার অর্ধেকের প্রতিনিধিত্ব করে যারা এখানে এই পথসভায় মিলিত হয়েছেন, এই সভার সভাপতিমণ্ডলীর মাননীয় সদস্যগণ এবং এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগ্রামী মায়েরা, বোনেরা এবং তাদের সহযোগী সমস্ত বন্ধুদের আমি আমাদের ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি। এখানে আপনারা কত সংখ্যায় মিলিত হয়েছেন এটা শুধু আমি কেন, যারাই প্রত্যক্ষভাবে আপনাদের এই কর্মসূচিকে যারা দেখছেন, সামাজিক মাধ্যমের সম্প্রচারের মধ্য দিয়ে হোক বা স্বচক্ষে, আমরা শুধুমাত্র আপনাদেরকে এই সংখ্যায় দেখছি না। ত্রিপুরাজ্যের 42 লক্ষ আমাদের যে জনসংখ্যা, তার অর্ধেক নারী। আপনারা সেই 42 লক্ষ নারীর প্রতিনিধিত্ব বটে, তার বাইরেও এই ত্রিপুরাজ্যের গোটা জনসংখ্যার তাদের ক্ষোভ, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের মনের আকুতি নিয়ে আপনারা এখানে আসতে বাধ্য হয়েছেন। এই সময়েতে নানা কারণে জনসংখ্যার অন্যান্য অংশের মতো আপনারাও সংসারের তার ঘানি টানতে গিয়ে নানাভাবে ব্যতিব্যস্ত, তার মধ্যেও একজন মা হিসাবে, একজন বোন হিসাবে আরো অতিরিক্ত শুধু আর্থিক না, আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে নানাভাবে আপনারা ভারাক্রান্ত। এই সময়েতে বোর্ডের পরীক্ষা হচ্ছে, আপনাদের ঘরের ছেলে মেয়ে, নাতি নাতনি, তারা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা
কর্মসূচিতে অংশগ্রহণ করছেন প্রায় প্রত্যেকেরই কিভাবে তারা তাদের এই জীবনের পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারছেন, সে কারণে একটা মানসিক যন্ত্রণা। অন্যদিকে আমাদের দেশের বর্তমান যে সরকার এবং এই রাজ্যের সরকার, যাদের পরিচালনায় ভারতীয় জনতা পার্টি মানে এটা তার বাইরের পোশাক। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই দলের আর্থিক কর্মসূচি হোক, সামাজিক কর্মসূচি হোক বা রাজনৈতিক ভাবনা চিন্তা, সব কিছু আবর্তিত হয় আরএসএস তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে। আর এই আরএসএস মানেটা কি? ঘটনাচক্রে এবার তাদের শতবর্ষ, তাদের সংগঠন তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে তারা বিশ্বাস করে মনুবাদে, মনুসংস্কৃতিতে। মনুবাদ বা মনুসংস্কৃতি মানে কি? সমাজে নারীদের জন্ম শুধু পুরুষের সেবা করার জন্য। সমাজে আমরা যে বলি নারী পুরুষ, এই শব্দ চয়নে এক ধরনের নারী এবং পুরুষের মধ্যে সমতা, সমান মর্যাদা, সমান ইজ্জত, এই শব্দ দিয়ে, এই শব্দ চয়নের মধ্য দিয়ে তা বোঝায়। কিন্তু মনুবাদে বলা হয় যে না, নারী শুধু পুরুষের নিমিত্ত, তাকে পুরুষকে সেবা করার জন্য, সে নারীকে যতটুকু দেয়ার, তার সম্পর্কে যতটুকু ভাবার, এর বাইরে নারীদের আর কোনো অধিকার নেই। আজকে আমাদের দেশের সরকার, ভারতীয় জনতা পার্টি বা রাজ্যের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, রাজ্যের ডাক্তার মানিক সাহা নেতৃত্বে, এরা মুখে যতই বেটি বাঁচাও, বেটি পড়াওয়ার কথা বলো, তারা লোক দেখানো। এই সেদিনও আস্তাবল মাঠে একটা জনসভা করে গেছেন, তাদের ডুবন্ত নৌকা বাঁচানোর মরিয়া চেষ্টা হিসাবে জবরদস্তি করে কিছু লোককে এখানে এনেছেন। এখানে এসে বিপিএল ঘরের শিশু সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান বা যে মাধ্যমিক 12 পাস করলে পরে বালিকারা যারা ভালো রেজাল্ট করবে, তাদের জন্য কিছু এরকম কর্মসূচি ঘোষণা করেছে। এগুলি সব লোক দেখানো। যদি আজকে দেখা যায় গোটা ভারতবর্ষে নারীদের উপরে যে সমস্ত অত্যাচার হচ্ছে, বঞ্চনা হচ্ছে, তাদের অধিকারকে যেরকমভাবে অস্বীকার করা হচ্ছে, প্রায় প্রতিটি সংসারে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে নিষ্পেষিত হচ্ছে, তার পেছনে মূল কারণ ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দর্শন, যা আরএসএস দ্বারা নির্দেশিত মনুসংহিতা বা মনুবাদ, এটাকে অনুসরণ করেই আজকে নারীদের সমস্ত অধিকারকে তারা বলুণ্ঠিত করছে। তার ফলশ্রুতি
আমাদের দেশে নারী নির্যাতন, আমাদের দেশে নানা ধরনের অবিচার সেটা বাড়ছে, যে কারণে আপনারা ত্রিপুরাজ্য গণতান্ত্রিক নারী সমিতি বাধ্য হয়েছেন এই সময়েতে, এখন যখন এ রাজ্যে কাজ এবং খাদ্যের অপ্রতুলতা, গ্রামে রেগার কাজ নেই, টুয়েপের কাজ নেই, শিক্ষিত বা অর্ধশিক্ষিত গ্রামীণ বা শহরের যুবক যুবতী তারা কাজ পাচ্ছে না, হন্যে হয়ে ঘুরছে। ছিটে ফোটা সরকারের বরাদ্দ, সেই বরাদ্দ জনগণের কাছে পৌঁছচ্ছে না। সারা ত্রিপুরাজ্যে একটা সিন্ডিকেট রাজ, কমিশনের রাজত্ব। আজকে গত 7 বছর ধরে লাগাতার এই ত্রিপুরাজ্যকে দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে, দুর্নীতির একটা মহাকুম্ভে পরিণত হয়েছে ত্রিপুরাজ্য। সেই জায়গায় স্বাভাবিকভাবেই মায়েরা, বোনেরা যারা সংসার আগলে রাখেন, যারা সেই সংসারের অন্য সদস্যরা যতটুকুই তারা কামাই করেন, সেই কামাই সেটাকে টেনে ফুলে যেভাবে হোক পরিবারের সদস্যদের খাইয়ে পরিয়ে যেভাবে রাখতে হয়, এতে তাদের সবচেয়ে বেশি যক্কি সামলাতে হয়। আপনারা শুধু এই ত্রিপুরাজ্যের যারা বিরোধী দল করেন, ত্রিপুরাজ্যের সচেতন নাগরিক, তাদের অভিযোগ না, যদিও সরকার নানাভাবে অস্বীকার করেন, কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক, যে মন্ত্রীকে দায়িত্বে বিজেপির অন্যতম নেতা অমিত শাহ, তার মন্ত্রক থেকে প্রতি বছর আমাদের দেশে যত প্রকারের অপরাধ হয়, খুন খারাপি, চুরি, ডাকাতি, ছিনতাই, ড্রাগ, বধূ হত্যা, নারী নির্যাতন, সমস্ত ধরনের, তার সাথে আধুনিকভাবে ইলেকট্রনিক অপরাধ যেগুলি হয়, যেগুলোকে বলা হয় সাইবার ক্রাইম ইত্যাদি, অন্য মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়ে যায়, জমি জমা সম্পত্তির কাগজপত্র জালিয়াতি করে কিছু দুষ্ট লোক, এরা সমাজকে ঠকিয়ে কোটি কোটি টাকা আহরণ করে। এই সব কিছুরই সারা বছরের সমস্ত তথ্য সংগ্রহ করে এটা প্রতিবেদন তথা রিপোর্ট বের হয়, সংক্ষেপে যার নাম এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বড়। এই রিপোর্টে কি দেখা যায়, বিগত কয়েক বছর ধরে এই ছোট্ট ত্রিপুরাজ্য, যার জনসংখ্যা মাত্র 40-42 লাখ, পশ্চিমবাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কোন কোন জেলার, একটা জেলার জনসংখ্যাও নেই, যদিও আমাদের ত্রিপুরাজ্য এখানে 8টা জেলা, কিন্তু বড় রাজ্যের একটা জেলার জনসংখ্যার সমান জনসংখ্যা আমাদের নেই। ভারতবর্ষে যেমন উত্তরপ্রদেশের মতো রাজ্য আছে, 18, 19, 20 কোটি জনসংখ্যা, তারপরে বিহার, পশ্চিমবাংলার মতো রাজ্য আছে 10 থেকে 15 কোটি জনসংখ্যা। সে তুলনায় এই মাত্র 40-42 লক্ষের জনসংখ্যার এ রাজ্য অপরাধের তালিকায়, অপরাধের পরিসংখ্যানে প্রতি 100 জনে, প্রতি 1000 জনে এখানে যে
অপরাধগুলি হয় এবং সে অপরাধের মধ্যে বাছাই করে কয়েকটা অপরাধ। প্রথম অপরাধ হলো নারী নির্যাতন। নানাভাবে, শুধু পণের জন্য বধূ হত্যা না, তার সাথে কন্যা সন্তান অপহরণ, আরো নানাভাবে নারীদের বিরুদ্ধে, কন্যা সন্তানদের বিরুদ্ধে যে অপরাধ হয়, এই তালিকায় জনসংখ্যার অনুপাতে বিগত কয়েক বছর ধরে ত্রিপুরা সারা দেশের মধ্যে সবার উপরে। তার সাথে হলো অস্বাভাবিক মৃত্যু। এই অস্বাভাবিক মৃত্যুর তালিকাতে নারী এবং পুরুষ প্রায় সমান সমান। কেন অস্বাভাবিক মৃত্যু হয়? সংসারে যখন অনিশ্চয়তা, দারিদ্র্যের কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, বেকারিত্বের কারণে, এই কারণে যখন মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, শেষ পর্যন্ত কোনো ধরনের সেরকম যে নিশ্চয়তা না পেয়ে, সমাধান খুঁজতে না পেরে মানুষ আত্মহত্যা করে নানাভাবে। এটাকে অস্বাভাবিক মৃত্যু বলা হয়। তার সাথে নিখোঁজ হয়ে, অপহৃত হয়ে যত্রতত্র ব্যবহারিক লাশ পাওয়া ইত্যাদি, এগুলোও এই তালিকার মধ্যে হয়। তার মধ্যে হয়তো বা বিন্যাস হতে পারে। সেই ক্ষেত্রেতেও অস্বাভাবিক মৃত্যু ত্রিপুরাজ্য সারা দেশের মধ্যে প্রথম। তার সাথে রাজনৈতিক অপরাধ, শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কেউ যদি প্রশ্ন তুলে, তাকে দৈহিক আক্রমণ করো, তার বাড়ি জ্বালিয়ে দাও, তার জীবিকার উপর অবরোধ তৈরি করো। 2018 ইংরেজিতে এই রাজ্যে বিজেপির আইপিএফটির জোট সরকার আসার পরে 2017 লোকসভা এই বিধানসভা নির্বাচনে তাদের বক্তৃতা কি ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা তাদের তৎকালীন সভাপতি এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক, স্লোগান কি ছিল? এই ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার কোনো কাজ করে না, এখানে কোনো উন্নয়ন হয়নি, এসব কোনো অভিযোগ তখন ছিল না। মানুষকে ভরকানোর জন্য তাদের বক্তৃতা ছিল বামফ্রন্ট সরকার 25 বছর যা করেছে, যদি বিজেপি আইপিএফটি জোট সরকার তৈরি হয় তাহলে তার দ্বিগুণ হবে। এটা শুধু মুখের কথা না, ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে 299টা প্রতিশ্রুতি, এই 299টা প্রতিশ্রুতির মধ্যে যদি দেখা যায় তার 15-20টা হবে শুধু নারীদের জন্য, কন্যা সন্তান থেকে শুরু করে বিধবা মা, বয়স্কা মা, তাদের কল্যাণে। তাদের যদি সরকার তৈরি হতে পারে, কি সমস্ত কর্মসূচি তারা গ্রহণ করবেন? সেই মিথ্যা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে কালো টাকার জোরে এ রাজ্যে বিজেপি আইপিএফটির জোট ক্ষমতাসীন হওয়ার পর পরবর্তী সময়েতে তীব্রমথা যারা আড়াল থেকে এই বিজেপি সরকার আনার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছে, এই প্রতিশ্রুতিগুলোর একটাও কার্যকরী হয়েছে কি? 100 দিনের জায়গাতে 200 দিনের এগার কাজই হোক, 340 টাকা মজুরি হোক,
বা নারীদের জন্য গালভরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল কিছুই হয়নি। সরকারি চাকুরি বা বেসরকারি চাকুরি বা কর্মসংস্থানের ক্ষেত্রেতেও তাদের প্রতিশ্রুতির ধারে কাছেও তারা পৌঁছতে পারেনি, বা এগুলো রূপায়িত করার জন্য তারা দ্বিতীয়বার সে শব্দগুলো তারা উচ্চারণ করছে না। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বহিরাজ্যের টিভি চ্যানেলগুলো ভাড়া করে কোটি কোটি টাকা দিয়ে সরকারের প্রচার, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মুখশ্রী দেখিয়ে প্রচার এ রাজ্যে না হচ্ছে, গ্রামীণ বা শহরতলির যারা দৈনন্দিন কাজ করে তাদের কর্মসংস্থান না হচ্ছে, শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক। আমরাও জানি সমস্ত যুবক যুবতীকে সরকার তাদের পক্ষে চাকরি দেওয়া সম্ভব না, কিন্তু যে কথাগুলি বলা হয়েছিল প্রথম বছরে প্রথম মন্ত্রিসভা থেকেই 50,000 চাকরির জন্য সমস্ত বন্দোবস্ত করা হবে, পরবর্তী সময়েতে 5 বছরের মধ্যে 7 লক্ষ কর্মসংস্থান হবে, 5 বছর পরে আবারও 2 বছর ত্রিপুরা রাজ্যের জনগণকে নানাভাবে ভাওতা দিয়ে ত্রিপুরা মাতার হাত ধরে আবার ক্ষমতায় আসলো, 2 বছর পেরিয়েছে, তার ধারে কাছেও নেই। বিধানসভাতে লিখিতভাবে তাদের সেই তথ্য উপস্থিত করতে হয়। আগামী 21শে মার্চ আবার বিধানসভাতে তথ্য পেশ করতে হবে। বাস্তবের সাথে তাদের যে দাবি, তাদের যে প্রচারের আকাশ পাতাল ফারাক, সে কারণেই আজকে বেকার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, অভাব, মানুষ ক্ষুব্ধ, মানুষ প্রতিবাদের রাস্তায় নামছেন। প্রায় প্রতিদিন 365 দিন ত্রিপুরা রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যের নানা প্রান্তে এমন একটা দিন বাদ যায় না, শুধু পতাকা হাতে নয়, আপনাদের মতো করে সংগঠিতভাবে, অসংগঠিতভাবেও, স্বতঃস্ফূর্তভাবেও মানুষ পানীয় জলের জন্য, রাস্তার জন্য, রেগায় কাজ করে মজুরি পাওয়ার জন্য, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ, চিকিৎসার সুযোগ পাচ্ছে না, ছেলে মেয়েদেরকে যে সমস্ত স্কুলে পাঠিয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকা নেই, এমনকি বাচ্চা ছেলে মেয়েরাও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। শাসক দল ভারতীয় জনতা পার্টি, যারা জনগণের এই ন্যায্য দাবি নিয়েও যারা তাদের সমস্ত সংবেদনশীলতা হারিয়েছে, উদাসীন, তাদের টিকে থাকতে হবে। টিকে থাকতে হলে পরে তার একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার অঙ্গ হল যুব বয়সীদের, নতুন প্রজন্মের একটা ভালো অংশকে নেশা, বাং, গাঁজা, ইয়াবা, ব্রাউন সুগার ইত্যাদি ইত্যাদিতে যুক্ত করে দাও। মুখে খুব সুন্দর মিষ্টি স্লোগান, নেশামুক্ত ত্রিপুরা গঠন করব। আজকে ত্রিপুরা, আজকে নেশাযুক্ত ত্রিপুরা, এটাও ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর অন্যতম অঙ্গ। কথায় কথায় তারা বলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা বানাবে। শ্রেষ্ঠ ত্রিপুরা হয়নি, মডেল ত্রিপুরা হয়নি, কিন্তু নেশা, নারী নির্যাতন, ত্রিপুরাজ্যের যে গরিব মানুষ তাদের অধিকার ছিনে নেওয়ার ক্ষেত্রেতে ত্রিপুরাজ্য আজকে অন্যতম নজির সেখানে তৈরি করেছে। তারই ফলশ্রুতি আজকে বেকার সমস্যা, তারই ফলশ্রুতি আজকে আইন শৃঙ্খলার অবনতি, যার শিকার সাধারণ মানুষ,
আর এই সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় শিকার আমাদের মা বোনেরা, আজকে মহিলারা। সেটাই আপনাদের দাবি সনদে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা গণতান্ত্রিক পথে, সাংবিধানিক পথে সারা ত্রিপুরাজ্য থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপালের কাছে আপনারা ডেপুটেশন দিয়েছেন। আজকে এ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়ে সরকারের কর্ণগোচরেও নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ত্রিপুরাজ্যের যে বর্তমান সরকার, তারা শুধু আপনারা কেন, ত্রিপুরাজ্যে গণতান্ত্রিক মানুষের তাদের আকাঙ্ক্ষার কথা, ক্ষোভের কথা তারা শুনবেন। বিগত 7 বছর ধরে তাদের আচরণ দেখে এটা সেরকমভাবে মনে হয় না, শুনবেন না তারা। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই এখানে শেষ করলে হবে না। ত্রিপুরাজ্যের সব অংশের গণতান্ত্রিক মানুষের কাছে সেই বার্তা পৌঁছানোর মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের শোষিত, বঞ্চিত এবং সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ, ট্রাইবেল, নন ট্রাইবেল সবাইকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী, জনবিরোধী, গরিবের শত্রু এবং নারীদের পরম শত্রু এই সরকারের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক প্রতিরোধ আরো জোরদার করতে হবে। সেই জায়গায় ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক শক্তি তার প্রতিনিধি হিসাবে, ত্রিপুরা বিধানসভার বিরোধী দলগুলোর নেতা হিসাবে আমি শুধু আপনারা যারা গণতান্ত্রিক নারী সমিতি, আপনাদের কাছে না, ত্রিপুরাজ্যের সমস্ত জনগণ এবং তার মধ্যে যারা আপনারা অর্ধেক জনসংখ্যা নারীদের কাছে এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, আগামী দিন আপনাদের সাথেই হাতে হাত ধরাধরি করে এই রাজ্যের এই স্বৈরাচারী, এই বিজেপি আইপিএফটি মথা সরকার, এখানে আবার ত্রিপুরা মথার সম্পর্কে একটু বলতেই হয়। ত্রিপুরা মথার তৈরি কেন ত্রিপুরাজ্যের মধ্যে? কিছুই না, এটা নতুন আমরা দেখছি তা নয়। অতীতেও এই ত্রিপুরা মথার যারা আজকে নেতা, আমি সমর্থকদের কথা বলছি না, অনেক সাধারণ মানুষ তারা ভুলের ফাঁদে পা দিয়ে তারা কদিনের জন্য বিভ্রান্ত হন, কিন্তু আজকে যারা নেতারা, কি প্রদ্যোৎ মাণিক্য কিশোর বা এডিসিতে যারা আজকে সরকার চালাচ্ছে, তাদের পূর্বপুরুষরা কারা? অতীতে তারা ত্রিপুরা উপজাতি যুব সমিতি, আইএনপিটি ইত্যাদি ইত্যাদি বহু নামে বিভিন্ন সময়েতে তারা আবির্ভূত হয়েছিল। তখনও তাদের একটা উদ্দেশ্য ছিল বামফ্রন্ট বিরোধী, সিপিআইএম বিরোধী। বামফ্রন্ট, সিপিআইএম মানে যারা বিকল্প কর্মসূচির হাত ধরে এই স্থল বেষ্টিত ত্রিপুরা, এই ত্রিপুরাজ্য সে রাজন্য কাল থেকে একদিকে এখানকার যারা পিছিয়ে পড়া ট্রাইবেল অংশের মানুষ, এদের জীবন সংস্কৃতি একেবারে তলানিতে, তার সাথে যুক্ত হয়েছে দেশভাগের অনিবার্য ফসল হিসাবে উদ্বাস্তু আগমনের পরে উপজাতিরা যারা এসছেন, এই দুটি অংশের মানুষের সাথেই তৎকালীন সরকারগুলো নানাভাবে ছিনিমিনি খেলা খেলেছে। বামপন্থী ফ্রন্ট সরকার সমস্ত সীমাবদ্ধতা, সমস্ত ধরনের অসুবিধার মধ্যে দাঁড়িয়েও এই ত্রিপুরাজ্যকে বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সাক্ষরতায়, ভূমি সংস্কারে,
মানুষের অধিকার প্রতিষ্ঠায়, নানা ধরনের সামাজিক নিরাপত্তা, যা 33-34টা ভাতার মধ্য দিয়ে সারা দেশের মধ্যে এই ত্রিপুরার যে একটা উদাহরণ তৈরি করেছিল, নারী নির্যাতন, সাম্প্রদায়িক সংঘাত ইত্যাদি তলনিতে নিয়ে এসেছিল। কিন্তু আমাদের দেশের কায়েমি স্বার্থ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নামে আমাদের দেশে বিভিন্ন সময়তে বিভিন্ন রাজ্যে অতীতে বা বর্তমানে খুব সক্রিয়, তাদেরকে সহযোগিতা করার জন্য সেই 1967, 1980, 90, 2000 শুধু রাজনৈতিক দল এরকম মুখরোচক স্লোগান দিয়ে নয়, এমনকি সশস্ত্র সন্ত্রাসবাদী তৈরি করে টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্সের মতো শত শত নিরীহ মানুষ, আরক্ষা কর্মী, সরকারি কর্মচারীকে অপহরণ করে খুন করে বামফ্রন্ট সরকারের কর্মসূচিকে কিভাবে প্রতিহত করা যায় সে কাজ করেছিল। আজকে যারা তিপ্রামথা, যারা তিপ্রালেন, গ্রেটার তিপ্রালেন, কখনো নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট, ওই দিল্লি জানা হোগা, এ সমস্ত নাটক করে জনগণকে ভাগ করে, ট্রাইবেল নন ট্রাইবেলকে ভাগ করে, শ্রমজীবী অংশের মানুষকে দুর্বল করে, তাদের ঐক্য শক্তিকে খর্বিত করে তারা বিজেপি তাদের যে কর্মসূচি বিভাজনের, লুটের, আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে লুটের শ্রেষ্ঠ রাজ্য তৈরি করেছে, তারা সক্রিয়। কাজে তাদের বিরুদ্ধেও এ রাজ্যের গণতান্ত্রিক শক্তিকে আপনারা মায়েরা, বোনেরা, অতীতে কুমারী, মদতী, রূপশ্রী সেই 1948-49 মহারাজার সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদের মৃত্যু বরণ করে এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের পথ দেখিয়েছিলেন। আপনারা সেই মায়েদের, কুমারী, মদতী, রূপশ্রী ঘটনাচক্রে এই মাসেই তো তার শহীদান দিবস আমরা কদিন বাদে উদযাপন আমরা করব। তারই উত্তরসূরি আপনারা, সে ঐতিহ্যের অংশীদারি আপনারা, তাদের পতাকা আপনাদের হাতে। কাজে সেই পতাকাকে আরো ঊর্ধ্বে তুলে ধরে এই রাজ্য থেকে আরএসএস, বিজেপি এবং তাদের প্রতিভূ ত্রিপুরামথা আইপিএফটিকে ত্রিপুরা থেকে বিদায় করার জন্য সে লড়াইয়ে নামতে হবে। এই লড়াই ছাড়া আপনাদের এই দাবি পূরণ হবে না। এই লড়াই ছাড়া আপনাদের যে আজকে নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, এ থেকে আপনারা সংসারকে আলো করার, সংসারকে রক্ষা করার সে বাতাবরণ পাবে না। সেই কাজে আপনারা আগামী দিন আরও জোরদারভাবে ব্রতী হবেন এই আশা ব্যক্ত করে এখানে যে আপনাদেরকে আপনাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করার জন্য যে সুযোগ দিয়েছেন কথা বলার, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্যে বর্তমানে আজকে আমরা বিশেষভাবে যদি বলি, কৃষি যে পেশাটি রয়েছে সেটি প্রচুর প্রাচীন পেশা এবং ভারতে কৃষক সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ বিচার বিবেচনা করে রিপোর্ট পাঠানোর জন্য। তো এভাবে আমরা কমিটি গঠন করা হয়েছে। অনারেবল এডুকেশন রবীন্দ্র দেববর্মাকে চেয়ারম্যান বানিয়ে গত 30/8/2023 আমরা কমিটি গঠন করেছি। সদস্য হিসাবে আছে উমাশঙ্কর দেববর্মা, অনারেবল এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, পিউবিসি তৎকালীন আছে দিলীপ বর্মন, মেম্বার সেক্রেটারি। আর যে এলাকাতে ভিজিট করবে ওই এলাকার এমডিসি কে নিয়ে একটা ভিজিট করে রিপোর্ট জমা দিবে। এই রিপোর্টের অনুযায়ী আমরা নতুন 22টা সাব জোনালগুলিকে পুনর্গঠন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো
আপাতত কমিটির রিপোর্ট না আসার পর আর মহোদয়, ওনারা কি এই রাজ্যে নারীদের সমস্যা সম্পর্কে একটুকু খবরাখবর নিতে নারাজ? অথচ আমরা কি দেখছি? আমরা দেখছি যে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে। I have gone through this budget speech and documents. First of all, I would always like to address the opposition. आपका opposition रहेगा तो हम लोग भी honest और सतर्क रहेंगे. And I think Honorable Chairman, the way हम लोग अपने आप को कंडक्ट करते हैं PTADC में, हमको स्टेट से बहुत चीज सीखना है. But I think the way the opposition and us, we work here, especially with the honorable leader of the opposition, I must admit that this is the best way democracy can flourish, and I appreciate the concerns. अभी चाकमा बाबू ने बात किया अधिकारी शिव मंदिर. I think जहां में लोग पहले से जा रहे हैं, I think we should develop them as tourism sites. मैं in fact I got late today because मैं चौदह देवता मंदिर में था. हमारे एरिया जो मंदिर है, ट्रेडिशनल एरियाज मंदिर में एनक्रोचमेंट हो रहा है, और कुछ चीज जहां में डेवलपमेंट हो, सजेशंस हो. I have seen this from every member of the opposition. आपका सजेशन most of the time constructive raha hai, and I appreciate that. Whether it was inclusion of village council outside ADC by Bidyut Department, whenever Mr. Chakma Babu has spoken, he's always spoken very nicely. Everyone. Our biggest challenge in budget हमेशा रहता है कि our biggest challenge is that our budget is passed but never approved by the respective state governments. State government itself has its own problem. और हमारा जो निप्रासा अकॉर्ड है ऑनरेबल चेयरमैन साहब, उसमें मैंने इसको एड्रेस करने की कोशिश की. फॉर द लास्ट 1 year 6 राउंड्स ऑफ मीटिंग्स हो चुका है, और फाइनेंशियल फंडिंग के लिए गवर्नमेंट ऑफ इंडिया से हमने और उनके रिप्रेजेंटेटिव से हमने कई बार बात की. फंडिंग रिमेन्स अ वेरी बिग कंसर्न. जस्ट नाउ ऑनरेबल EM Kamal Koloi said that agency. I think यहाँ में we have the leader of the opposition, the members from the opposition and from the party which is ruling right now. We can never become an agency, because agency people are hired. We are voted to office. We have not been hired. We have been elected. And when we become elected, we are answerable to the people who have voted for us. So while many people may say that TTADC is an agency, we are a government which has been elected by the people. Unfortunately, the attitude has been never to take the TTADC seriously. It is not from now. It was there during the government of the left, during continuous regime of the left, and today also. We have not been taken seriously. But I am hopeful that if we can, and now that these deliberations are in front of camera, I am hopeful that our people will understand that
despite us being elected by them, their vote means nothing when it comes to TTADC, and the vote for assembly means more. The government of India has to create employment, and they cannot create employment without the support of the district councils. Whether it is in Meghalaya, whether it is in Mizoram, whether it is in Bodoland, Karbi Anglong, Dimasa Hasao, and most definitely in TTADC. If the government cannot give jobs, because government is already spending maximum of his money in salaries for the employees, then the government has to think about creating avenues, and tourism is definitely one more line. The skill center that we have signed an MOU with today is a positive direction. Recently, Honorable Chairman Sir, I met the Chief Minister of Tripura, and I told him that you all want to open a 5-star hotel in Tripura. Where will you give jobs from? If we have a hotel management institute, our boys and girls can get training there, and then they will be employed. So when we say that we are opening hotels, restaurants, tourism activities, you need qualified, skilled manpower to employ them. Today, if Taj is opening a hotel, they need to set up a hotel management skill center. Otherwise, again, the employees will come from outside. Our hospitals, we have, as EM Kamal Kawai Health has said, हमारे हॉस्पिटल्स में स्टाफ के शॉर्टेज है, लेकिन हम लोग एम्प्लॉइज को सैलरी नहीं दे सकते, एडीसी नहीं, स्टेट गवर्नमेंट. वी आर कंडक्टिंग अ सेमिनार एंड आई वुड रिक्वेस्ट चकमा बाबू आप भी अटेंड कीजिए हमारे साथ. आज अगर हम लोग त्रिपुरा में नौकरी नहीं दे सकते हैं, जापान 35% of Japan's population is above 60 years old. It's an aging population. उनको हेल्थ केयर नर्सेस का दरकार है, मेल एंड फीमेल. टुडे अगर हमने ये MOU किया है and we can give 50, 70, 100 nurses a chance to get jobs in countries like Japan. After accommodation, fooding, lodging, an average nurse will get 1.5 lakh to 2 lakhs. Economy of a state is not necessarily developed in the state. Today, if you go to Punjab, maximum money of Punjab comes from people who are working outside in Canada and England. They are working there, they are sending money back to Punjab. If you look at Kerala, maximum Malayalis are working in Dubai, Bahrain, Muscat, Oman, Qatar. They are earning lakhs and lakhs of money and sending money back to the country. Today also, if you notice, a lot of Tiprasas are working outside, doing very well for themselves, and sending money back to their homes in villages. But if we have to make these Tiprasas and people of Tripura by and large capable of getting jobs, we have to give them proper schools, proper language communications, education, proper skill set. And for that, TTADC has been repeatedly going and giving projects to the government of Tripura to be sent to Delhi. एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा ADC को छोड़कर नहीं बन सकता. You cannot create a Tripura by ignoring the ADC areas.
Sometimes some of the leaders have an attitude that ADC, asking only for ADC means we are being selfish. Some people say that newspapers say that we are being, I have read in newspapers that we are being communal, Sampradayak is the word. But let me tell you, when projects come, and 90% of the projects which have come in the last 30, 40 years, they have come to Agartala. Have we called the people of Agartala Sampradaya? Selfish? No. If today ADC is not only about tribals, we have a significant Bengali population, Muslim population, Manipuri population living in the ADC areas. So when we are speaking for ADC, we are also speaking for every citizen who are living in ADC areas. I am very happy that our opposition is also appreciating what I am saying. I hope you appreciate what I am saying, Honorable Chairman. I am speaking through you. ADC was not created for no reason at all. It was created to address the people who are staying in rural part of Tripura, their pain, their aspiration. I have Shailendra Nath ji here from Kanchanpur. He is from an open sea. The money which comes to his constituency is nothing. Just next to Kanchanpur, you'll have Kailash Sheher. The money which will come there is far more outside non-ADC area than ADC area. Shailendra Nath ji is suffering because of this difference in funding. If you just go here, outside Kumalo, and nobody is complaining, we are not saying why. You go to Jilania, National Highway, everything. Just half a kilometer is Kumalo, but all the money which is put in hospitals, even if the airport comes, that side. So why your Eklavya school, which is supposed to come up for the benefit of Tiprasa tribal indigenous students, quite a few of them are outside ADC areas. So these are questions. Today, you want to promote tourism? Absolutely we should promote tourism. Agartala needs to be also developed. I am all for it. But where are you going to get the people who are going to benefit from tourism? Kamal Paloi, the Honorable EM, said that tourism is very important. You know why tourism is important? वो नौकरी दिलवा। आज कोई कलकत्ता में पैसा कमाता है, बॉम्बे में पैसा कमाता है, गुवाहाटी में पैसा कमाता है, बैंगलोर में पैसा कमाता है, 11 महीना, साल में 1 महीना छुट्टी के लिए वो सिक्किम जाता है, वो मेघालय जाता है, और जो पैसा 11 महीना में उन्होंने बॉम्बे, बैंगलोर, कलकत्ता, गुवाहाटी में कमाया, वो चेरापूंजी में खर्च करता है, गैंगटॉक में खर्चा करता है, और जो गैंगटॉक में काम करता है, जो चेरापूंजी में काम करता है, वो लोकल है, कोई बाहर का नहीं है। हमारा परिस्थिति देखिए, ऑल ऑफ अस, अभी गर्मी आएगा, पूजा के टाइम आएगा,
I'm talking about puja. 11 महीना हमने यहाँ में पैसा कमाया. During pujas, during Christmas, summer vacation, सब लोग will go outside. Money from Tripura will go outside. So we have to think about creating tourism. Dumbur, one of the finest places, but there are no connectivity. Matabari is a Shakti Peeth. You know, Chakma Babu में on a lighter note, Honorable Chairman साहब, जब कोई ट्वीट करता है पॉलिटिशियन लोग, जिसका भी जन्मदिन हो, आसाम का मुख्यमंत्री का हो, प्राइम मिनिस्टर का हो, कोई भी बड़ा सेंट्रल मिनिस्टर का हो, जन्मदिन का हार्दिक शुभकामनाएं, मां त्रिपुरा सुंदरी आपको आशीर्वाद देगा. हमने मां त्रिपुरा सुंदरी का क्या किया? अयोध्या टूरिज्म साइट बन गया, कुंभ टूरिज्म साइट बन गया. हम लोग ने क्या किया है टू डेवलप रिलीजियस टूरिज्म? फॉरेस्ट एंड ट्रेडिशनल ड्वेलर्स, चकमा वो आपने आज दिल का बात. Today, we are also following traditional practices. आज समाजपति को इतना इज्जत मिल रहा है. This is the initiative taken time to time. हम लोग मिलते हैं. आज भी 14 देवता के वहां से ही हम लोग आए. I have taken the initiative because to revive our history, to revive our culture, is not to revive the history of one family. I am not trying to revive the family of the Maharajas. I am trying to revive the history and identity of the state of Tripura and the Tiprasa people who live here. Now if nephew Rio tries to revive the Naga history, he is called a proud Naga. If in Bengal, Mamata Banerjee tries to revive the Bangla history, Swami Vivekananda ho ya Rabindranath Tagore ho, then she is called a proud Ma Mati Manush Bengali. If in Assam, Sarbananda Sonowal or Gogoi ji or Hemanta Biswa Sarma wants to revive Kamakhya, Tolatol Ghar, Ranghar, Sip Sagar, Mida, Mithi, their traditional festival, they are called proud Assamese Ahoms. Here we try to revive our culture, whether it is Buisu, whether it is Gariya, whether it is Tring, whether it is any of our traditional festivals. Then we are called, अरे ये तो पैसा बर्बाद कर रहा है. Because somebody is unfamiliar with a tradition does not mean that we will stop trying and giving up. So today, this budget speaks about our aspiration, हमारा आशा क्या है, हम क्या करना चाहते हैं. पिछले बहुत सालों से, not even during before Tipra Mata came to power, even when Radha Charan was here, even when Harinath Debbarma was here, even when we had Debabrata Koloi, we have presented budgets. Many times we have presented budgets. Every time, budget good or bad, we have tried to do what was inside our heart, we have tried to tell that to the state government. This is what we want to do. Most of the time, this is what is happening. Because some people think our priorities is not their priorities. And I hope that in our Tiprasa court and by the grace of God in this
current dispensation which is there in Agartala, they try to understand the sentiment of our people, the hopes of our people, the dreams, the aspirations of our people. Otherwise, if you want to keep people poor, if you want to keep people uneducated, if you want to keep people the way they are, then obviously we have been elected by the people. Next year is elections. People will not vote for us. But the people, because now there is live telecast of these sessions, I hope the people जिन्होंने हमें वोट किया वो भी समझेंगे कि हमने कोशिश किया, ऑपोजिशन ने कोशिश किया, लेकिन अंत में पैसे देने वाला कोई और है। और जब तक आप हमें बंदूक देंगे और बंदूक के अंदर गोली नहीं होगा, वो बंदूक का कोई फायदा नहीं। This year, I am very happy with the budget. It is a realistic budget. 60% of the money has been allocated for development. We are not an employment agency. Our job is not to only employ people. Our job is to also bring in development. Now, most of the employees have been employed much before we came to power, much before opposition also got elected. That is something that we have brought forward from the past. But if the government, the central government and the state government can give us funds so that we can bring in development, bring in a certain amount of skilled education, bring in employment through self-generation, give chance to our people to compete with students from different parts of the Northeast, then एक Tripura श्रेष्ठ Tripura बनेगा. If the government feels that ADC is not capable, then the government should write to the government of India and scrap TT-ADC. But don't cosmetically keep TT-ADC alive. Don't keep us alive but give us limited oxygen. One day, a very senior leader whom I know for a very long time, Vidyut, he once said, we are deprived of oxygen. Chakma Babu, we are all deprived of oxygen. And oxygen is not only money. We are deprived when we present something. Elected people like us, we present something and then our bills are sent. They remain in Raj Bhavan. They are not even sent back. Projects are sent. We don't know what happens to the projects. And then we hold our heads in shame in front of our own people. There are many things that we can learn from the rest of India. But I am very happy and I support this budget. In support of this budget, I want to also, I don't know how many times we will be interacting. But हमारे बाद भी गवर्नमेंट आएगा, हमारे बाद भी ऑपोजिशन रहेगा. लेकिन मैं उनको भी एक लेगेसी छोड़ के जाना चाहता हूँ. I want them to also understand. हमारा जो यहाँ में इंटरेक्शन हुआ पहले से अभी तक, I think स्टेट गवर्नमेंट एंड गवर्नमेंट ऑफ इंडिया कैन ऑल्सो इस से कुछ सीख सकते हैं लोग कि हम लोग ने कितने अच्छे तरीके से एक दूसरे के कभी कभी ओपोज भी किया है, झगड़े भी है, लेकिन बदतमीजी हमने कभी भी एक दूसरे के साथ नहीं की. आई थिंक एज आप भी अपने आप को कभी कभी थोड़ा दे दीजिए, क्या बाबू आप लोग भी दे दीजिए. दिस इज अ कॉम्प्लीमेंट फ्रॉम माई साइड. आई थिंक मीडिया इज वॉचिंग अस एंड आई थिंक हम बहुत चीज सीखेंगे. वी लर्न अ लॉट ऑफ थिंग्स फ्रॉम एवरीवन, but I think they can learn a few things from us. I think we are good, proud people who love each other. We have been divided by parties,
but the pain of everyone in this house, in the opposition and in here, is the same. And you have referred to me with respect. I also refer to you with respect. We have no agenda. Our only agenda is to give dignity and a better tomorrow for our people. Belaino Hambai, and thank you, Honorable Chairman, for giving me this chance to speak. Thank you. আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত, সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের জনগণকে। দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 118 পোস্ট of postgraduate teacher, computer science for education school department government of Tripura। আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে 125টা, আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয় এবং প্রথম ধাপে 100টা, পরবর্তী সময়ে 25টা স্কুলকে তার অন্তর্ভুক্ত করা হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয় এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো, এবং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা সঠিকভাবে আরো প্রদান করার জন্য 118খানা পোস্ট অনুমোদন হয়েছে এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স। এই 118খানা পোস্ট বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট, এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন, এবং বিএড ম্যান্ডেটরি। পাশাপাশি টিআরবিটি, যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে। এই 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। সাংবাদিক বন্ধুরা, এটার ডিসিশনটা এসেছে বিদ্যাজ্যোতি স্কুল যে 125খানা রয়েছে তাদেরকে, এই 118 জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলে পিজিটি পোস্ট গ্রাজুয়েট। Proposal for filling up of 35 vacant post of senior store guard, Group C under grade pay 2000 for food and civil supplies consumer affairs department। আমাদের খাদ্য দপ্তরের অধীন 35 ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র স্টোর গার্ড অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে, এবং এটা গ্রুপ সি পোস্ট। জিআরবিটির মাধ্যমে আমরা অ্যাপিল করব, জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস, এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন। 35খানা সিনিয়র স্টোর গার্ড। এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে, সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য। গত পরশুদিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি। টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো
রিক্রুটমেন্ট বেসিস, রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, খুবই সংক্ষিপ্ত এই প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। মানে সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার নলেজ ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে, গভর্নমেন্ট মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলছেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধহয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা, সেটা আমি পরে আসছি। কিন্তু আগে বিং এ রেসপন্সিবল সিটিজেন অর এ রেসপন্সিবল পলিটিক্যাল লিডার, আমি আগে জানবো যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হি ইজ এ সিজন্ড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট, হি মাস্ট নো ইট প্রপারলি। আগে জানুন, তারপরে বলুন। You must be a good listener first, then you speak. আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আসে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্টেন্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? বা রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে, এখন পাচ্ছে না। কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজড রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজড রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম টিম করে জ্বলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা, যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো, কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনার একজন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস, আমি শুনেছি। আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই, এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে, আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থায়, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থায়। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা।
উনি বললেই তো হবে না। বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেলের যা রেট সারা দেশে, আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। তো স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে, এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন। আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আচ্ছা, আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোক্স পারসন, সরকারের বিরুদ্ধেও কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন, ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার, আজকেও যে আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না, আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে উনি বলানো হচ্ছে। মানে উনি বলতে চাইছে আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। This is my responsibility to ventilate the decision of the government to the people. বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওবার চালাকি, বেশি চালাকিতে তো ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করে? আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু দ্য ওয়ে হি আটার্ড, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman. I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট।
এগুলো মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গী গলাগলি করতে হবে। এখন একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগলি একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পবন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন। যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে। এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে। যারা স্টেক হোল্ডাররা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এই রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম একটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো। এবং এই পুষ্পবন্ত প্যালেসে কম করে হলো 200 থেকে 400 রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, ত্রিপুরা কথা নিয়ে আপনার এখন রাজ্য সরকার কি স্ট্যান্ড পয়েন্ট? কারণ ত্রিপুরা কথা যিনি সুপ্রিম বারংবার বলছেন যে যতগুলি মানে আর যদি এখন ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয় তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে নেবেন এবং বেরিয়ে যাবেন। এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা তৈরি হয় একটা বিভাজনের একটা করার চেষ্টা করছেন। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে? মানে বর্তমান দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও। যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো ইখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে, রাজ্যের উন্নয়নের স্ট্রিমে থেকে উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার পলিসি। We want to give more empowerment in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্যে বর্তমানে আজকে আমরা বিশেষভাবে যদি বলি, কৃষি যে পেশাটি রয়েছে সেটি প্রচুর প্রাচীন পেশা এবং ভারতে কৃষক সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে বললেই চলে।
এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে তার পাশাপাশি রাজ্য কৃষক সম্প্রদায় যারা রয়েছেন তাছাড়াও দেশে বর্তমানে কৃষক সম্প্রদায়ের বহু সমস্যা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তো সেই বিষয়গুলিকে নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবো এবং বিস্তারিতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়ে গেছি সারা ভারত কৃষক সভার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, আমাদের সাথেই রয়েছেন পবিত্র কর স্যার। স্যার প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 18। স্যার প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, যেহেতু রাজ্যে আমরা রয়েছি, রাজ্যে বর্তমানে যে কৃষক সম্প্রদায়রা রয়েছেন তাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে একটা সমস্যা উঠে আসে বা তাদের সার সম্বন্ধীয় বা কৃষি সম্বন্ধীয় নানান সমস্যা বা বন্যার কবলে পড়ে তাদের নানান ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে হয়। তো সেই বিষয়গুলিকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকদের জন্য আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলি, বা কৃষকদের সুবিধার জন্য আগামী দিনে কৃষিতে যেন রাজ্য আরো উন্নয়নের পথে এগিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকছে, আপনারা কি কি পথে এগিয়ে যাচ্ছেন? আমি প্রথমেই যেটা বলবো, আমাদের দেশের মধ্যে কৃষি হয়েছে আমাদের অর্থনীতির একটা প্রধান ভিত্তি। সর্বশেষ একটি সার্ভে থেকে বেরিয়ে এসেছে আমাদের ভারতবর্ষের কৃষির যে অর্থনীতি 30 লক্ষ কোটি টাকার অর্থনীতি। এটা হলো সবচেয়ে বড় অর্থনীতি। কিন্তু দেশের মধ্যে যে কারণে কৃষকরা 1 বছরের উপরে রাস্তায় বসে লড়াই করে এই সরকার যে কৃষি আইন তৈরি করেছিল তাকে বাতিল করার জন্য সেখানে লড়াই করে দাবি আদায় করেছে। কিন্তু এখন আবার এই মোদী সরকার এই যে 30 লক্ষ কোটি টাকার অর্থনীতি এই কৃষি ক্ষেত্রে রয়েছে তাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে কৌশল করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে গোটা দেশি কৃষকরা আজকে জাগ্রতভাবে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা আমাদের রাজ্যের মধ্যে যেটা বলবো, রাজ্যের অর্থনীতিরও প্রধান শক্তি কৃষি। আমাদের রাজ্যের কৃষি এমন একটা জায়গাতে পূর্ববর্তী বামফ্রন্ট সরকার নিয়ে গিয়েছিল যে সবচেয়ে বৈজ্ঞানিক পদ্ধতি ধান চাষের SRI, এটা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। কৃষিতে ধান উৎপাদনে আমাদের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য, সবজিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য, যে টিলা ভূমি শুধু জমির উপর নির্ভরশীল ছিল সেই জায়গাতে বিকল্প চাষ রাবার নিয়ে এসে, যদি ওইটা কৃষি পণ্য না, পণ্যটা কমার্শিয়াল বাণিজ্যিক পণ্য, কিন্তু কৃষকদের একটা অবস্থানে নিয়ে গিয়েছিল। আজকে 5 বছর, এখন 2 বছর হতে চলছে, আর কয়েকদিন বাকি আছে, 9 তারিখ 2 বছর পূর্ণ হবে। এই সময়টাতে দেখা গেল এই সরকার কাছে যদি সবচেয়ে বেশি অবহেলিত বিজেপি সরকারের কাছে তৈরি কৃষি। বক্তৃতাতে আছে, বক্তৃতা করছেন কৃষিমন্ত্রী, বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী, বিভিন্ন স্কিমের কথা ইত্যাদির কথা, কিন্তু বাস্তবে এই রাজ্যের কৃষি দপ্তরকে পুরোপুরি, কৃষি এবং হর্টিকালচার দপ্তর পুরোপুরি ভাবে বলা যেতে পারে এই দপ্তরের তেমন কোনো কাজই নেই। তার সঙ্গে রিলেটেড হয়েছে আরো 2টো দপ্তর, সেটা হইল পশুপালন দপ্তর, সেটাও তো কৃষির সঙ্গে যুক্ত, মৎস্য দপ্তর। এই জিনিসগুলো দেখা যায় এখন তার কোনো কার্যকরী ব্যবস্থা সেখানে। সবচেয়ে গ্লেয়ারিং এক্সাম্পল যেটা হয়েছে, গত বন্যায় সরকারই বলেছেন আমাদের 15,000 কোটি টাকা ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম কৃষক সভা, আমাদের যুব ছাত্র সংগঠনগুলো, এবং এই প্রথম আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি এই ক্ষেত্রে অবদান রেখেছিল স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তি। এই সাহায্য না হলে কিন্তু মানুষ দাঁড়াবেই সুযোগ পেত না। তো তখনও দেখালাম আমরা সরকারের ভূমিকা একেবারেই গৌণ। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সাহায্য করা হবে, ঘোষণা করেছে 1,000 টাকা করে দেবে, কিন্তু সরকারি হিসাব মতো যে ক্ষতি হয়েছে 2.5 লক্ষাধিকের উপরে কৃষক পরিবার। তো সাহায্য পেয়েছে ম্যাক্সিমাম হলে কত হবে, তার 10% সাহায্য পায়, আর তার মধ্যে একটু দলবাজি হয়ে গেছে।
পুকুরের মাছ যে আমাদের প্রায় 70% পুকুর নিচু এলাকাতেই থাকে, জলে ডুবে সমস্ত মাছ চলে গেছে। কৃষি মানে ফিশারি দপ্তরের কোনো ভূমিকা নেই। পশুপালন তার প্রচুর ক্ষতি হয়েছে, অনেক জলের তরে ভেসে গেছে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি আর কি। কিন্তু এই করার জন্য প্রায় 2.5 থেকে 3 লক্ষ বাড়িঘর ড্যামেজ হয়েছে গভর্নমেন্টের হিসাব। সম্পূর্ণ হয়েছে প্রায় 2 লক্ষের উপরে। তাদেরকে সেভাবে ক্ষতিপূরণ দেওয়া আমরা দাবি করেছি, কথা বলেছি। আমাদের এমপি আমরান আমজি তিনি এসেছিলেন, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে কোনো সাহায্য করার মতো ক্ষমতা নেই। এটা এনডিআরএফ কিংবা এসডিআরএফ, এই যে স্টেটের এবং সেন্ট্রালের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট স্কিম আছে তাতে যে টাকা রয়েছে তা দিয়ে হয়ে যাবে। যদিও কিছুদিন আগে আমরা দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা বলেছে নাকি 2 কোটি 93 না 29 লক্ষ টাকা ইত্যাদি টাকার মতো দেবে। টাকা তো আসেনি, তারপরে যেটা হইলো মরার উপর খারাপ না। কৃষকরা কোনোদিন বসে থাকতে পারে না, তারা রোদ বৃষ্টি জল যে কোনো পরিস্থিতির মধ্যে কৃষি ওই তার পেশা করে। সবজি করেছে, আপনারা দেখেছেন বন্যার পরে যেহেতু পলি পড়েছে একটু ভালো হয়েছে সবজি, 5 টাকা গোটা কপি বিক্রি হয়েছে। কৃষকের মানে সরকারের কোনো ভূমিকা নেই, ধানের ফসল নেই। সরকার নিজেই বলেছেন 90% যে সেচের উৎসগুলো আমাদের এলআই স্কিম, আমাদের বিভিন্ন ডিপ টিউবওয়েল, বিভিন্ন ডাইভার্সন স্কিম, এগুলো 90% অকেজ হয়ে গিয়েছে বন্যায়। এগুলো সারাইয়ের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। আমরা এখন জলাভিত্তিক আবার যাচ্ছি, রাজ্য মিটিং হয়েছিল, অনেক কৃষি ব্যবস্থা বলা যেতে পারে মুক্তব্য করেছে। কৃষকরা নিজেরা দায়িত্ব নিয়ে যতদূর করছে, সরকারের সাহায্য কিছুই তেমন নেই। উপরন্তু দেখা যায় যে সরকার বড় বড় কথা বলছে, বিভিন্ন যোজনার কথা বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকরা সাহায্য পায়। এই কৃষি অর্থনীতিকে যদি দাঁড় করানো না যায় তাহলে ত্রিপুরা রাজ্যের অর্থনীতি হতে পারে না। যেন প্রতিফলন আজকে আমাদের শহরগুলিতে, গ্রামের বাজারগুলিতে আমরা দেখবো একটা ত্রাহি একেবারে মূল্য বৃদ্ধি, যে বিষয়টা মূল্য বৃদ্ধি, এই অটো রিক্সা চলার লোক নেই। কারণ ওরা বলছে সাধারণ রিক্সা শ্রমিক হচ্ছে চেতনা নিয়ে বলছে গ্রামের থেকে লোক না আসলে শহরের লোকের তো গাড়ি বাইক আছে, আমাদের লোকই নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অর্থনীতির কারণেই আজকে সবচেয়ে দুরবস্থা আমাদের রাজ্যে। কৃষকদের ক্ষেত মজুর যারা জমিতে কাজকর্ম করেন, রেগা আমাদের অন্যতম একটা উপায় ছিল তার বেঁচে থাকার জন্য। পূর্বে অন্তত 80 দিন 90 দিন কাজ হতো, এই সরকার আসার পরে 30-40 দিনের বেশি কাজ হয় না, এও আবার মজুরি পায় না। রেগা প্রায় উঠিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারও সেই অবস্থাতে আছে। অর্থাৎ গ্রামীণ যে অর্থনীতির আজকে কৃষি বলেন, ক্ষেত মজুর বলেন, গ্রামের ছোট দোকানি বলেন, সবাই আজকে খুবই বিপদের সম্মুখীন। ইতিমধ্যে স্যার আমরা দেখতে পাই যে লেক চৌমনি যে বাজারটি রয়েছে, একটা ব্যস্ততম বা খুবই গুরুত্বপূর্ণ বাজার আমাদের রাজ্যের কেন্দ্রস্থলে যারা বসবাস করে তাদের জন্য, এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই 2-3 দিন পূর্বে দেখতে পাই একটি কর্মকাণ্ড সংঘটিত হয় এবং সেখানে পূর্ব ঘোষিত একটি তারিখ ঘোষণা করা দেওয়া হয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী অবৈধ যে দোকানগুলি রয়েছে সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে ব্যবসায়ীদের মধ্যে একটা ত্রাহি ভাব এবং একটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া কি থাকবে? লেকচুমনি বাজারটা আমাদের রাজ্যের রাজধানীতে অন্য বাজারগুলিতে একটু আলাদা। এখানে প্রতিদিন যারা নিয়মিত ব্যবসা করে তার বাইরে প্রচুর উপজাতি অংশের কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন জিনিস নিয়ে আসে এবং সাধারণভাবে আমাদের আশেপাশে এলাকার যারা কৃষক তারা সরাসরি নিয়ে আসে, যে কারণে এই বাজারটি অন্যতম ব্যস্ততম বাজার হয়ে গেছে।
আর আপনার আমার সবারই যদি ইচ্ছা হয় কোনো একটা শাক খাওয়ার জন্য, কোনো একটা কিছু খাওয়ার জন্য, সবাই বলে লেকচুগুনি বাজারে লাগলে এটা পাওয়া যাবে না। এই ধরনের লোকগুলো তারা তো আর স্থায়ী ভাবে কোনো জায়গাতেই বসার জায়গা নেই, তাদের ক্ষমতাও নেই এবং তারা নিয়মিত আসেও না। সেই জায়গায় রাস্তায়, বাঁধের পার এইভাবে তারা বসে ব্যবসা করে আবার চলে যায়। বাঁধের পারে হয়তো কিছু কিছু এরকম অস্থায়ী দোকান টোকান তৈরি হয়েছিল। আমরা যদি এরকম খবর নিয়ে দেখেছি, তাদেরই কোনো না কোনো লোক এদের কাছ থেকে টাকা টোকা নিয়ে বসিয়েছে। দেখা যায় এখন তাদেরকে যেভাবে করা হয়েছে, রাজ্যের ইতিহাসের মধ্যে বোধহয় এটা অমানবিক একটা কাজ করেছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন রাজ্য সরকার সাহায্য নিয়ে। মুখ্যমন্ত্রী মেয়র বলছেন এটা নিজেদের রাজনীতির করানো হয়। আমার পেট যদি না থাকে, আমার যদি খিদা থাকে, এই খিদার কথাটা বলা যদি রাজনীতি হয়, সেই রাজনীতি মানুষ করবেই। তাদেরকে খুশি করার জন্য মানুষ রাজনীতি করছে না, তার জীবন জীবিকা রক্ষা করার জন্য মানুষকে করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই অমানবিক ঘটনা এক্সেপ্ট বিজেপি দল, রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, প্রতিটি সংগঠন তার প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। কয়েক হাজার মানুষ বেঘর হয়ে গেছে, তারা চিৎকার করছে মেয়রের সামনে। মুখ্যমন্ত্রী যদি এখনো সময় পাননি এই জায়গাটা দেখার, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছি বর্তমান বাজারে এইভাবে। স্যার একটু বলবো, সেখানে ব্যবসায়ীদের একটা দাবি ছিল যে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে বিকল্প ব্যবস্থা তাদের কি করে দেওয়া প্রয়োজন? বা বিকল্প ব্যবস্থা মানে তো হইলো ওই বাজারেই দিতে হবে, কারণ ওই বাজারে তো আর কি জায়গা আছে। তাহলে এই জায়গাগুলিকে যদি প্রিন্সিপালিটি মনে করে এটাকে আমি আরো একটু ভালো করে বর্ধিত করে দেবো, তাতে তো কারো আপত্তি হওয়ার কথা বলছে, খুশি ব্যবসায়ীরা খুশি, তাতে আমরাও খুশি। যারা স্থানীয় ভাবে কৃষকরা আসে, উপজাতি কৃষক এবং অন্যান্য কৃষকরা, তার জন্য যদি আলাদা একটা চক বাজারের মধ্যে করে দেওয়া হয়, তারা আসবে প্রতিদিনই, তারা আসে আবার চলে যায়, আপত্তি কিছু নেই। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে, কোনো প্ল্যানিং না করে, যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, এটা ত্রিপুরার মানুষ এই সরকার আসার পরই প্রত্যক্ষ করেছে। মানুষের জীবন জীবিকা তাদের কাছে কোনো কথা নেই। এই হলো এটা চরম প্রতিক্রিয়া সাধারণ সমস্ত মানুষের মধ্যে হয়েছে, সবাই চিচি করছে, এমনকি বিজেপি লোকেরও যারা সাধারণ সমর্থক, এবং আমি যুদ্ধ জানছি ওইখানে আমি কথাবার্তা বলছিলাম, সাধারণ বিজেপি সমর্থক অনেক প্রচুর আছে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এখন আবার কি কারণে করেছে, এখন মেয়র তো আর কথা বলছে না, মুখ্যমন্ত্রী বলছে এটা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। রাজনীতি কারা করছে? তারাই তো করবো, মানুষের মুখের ব্রাশ কেড়ে নিল, তার প্রতিবাদ হবে। স্যার আমরা দেখতে পাই যে 2 বছর পূর্তি হয় রাজ্য সরকারের, এবং সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন এই 2 বছরে? কেননা নির্বাচনের সময় আমরা দেখতে পাই যে বিরোধী দলরা প্রত্যেকটি বিরোধী দল তাদের রাজ্য সরকারের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো তুলে ধরা প্রয়োজন, এবং সেক্ষেত্রে তুলে ধরা হয় নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে, যখন আমরা ইলেকশন ক্যাম্পেইন দেখতে পাই। তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে 2 বছর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সরকারে, সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন, বা আরো কি কি উন্নয়ন করা প্রয়োজন? বিরোধী দলের একজন নেতৃত্ব হিসাবে আপনি কি সেখানে বলতে চাইবেন যে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আরো কি কি প্রয়োজন রয়েছে? ব্যাপারটা হলো, প্রথম যে কথাটা বলবো, আগের 5 বছর এবং এই 2 বছর বিজেপি দলের নেতারা উন্নয়ন হয়েছে, বিজেপি দলেরও যারা সাধারণ সমর্থক কর্মী তাদের কোনো উন্নয়ন হয়, বিরোধী দল তো পরের কথা। এবং আজকের 2টি বড় সংবাদপত্রে, একটা দৈনিক সংবাদ আর একটি দেবপুরে, আমরা দেখলাম যে কাঞ্চনপুরের ভাঙন থেকে এটা সরকারি ব্যয় হোস্টেল হয়েছিল, হোস্টেলের শ্রীপরের নির্যাতনে অভুক্ত থেকে এই কমলমতির শিশুরা সেখান থেকে 30 কিলোমিটার পায়ে হেঁটে এসে আমাদের কাঞ্চনপুর
মহকুমা শাসকের অফিসে অবস্থান করেছে। মহকুমা শাসক খোঁজখবর নিয়ে তাদেরকে প্রথম খাইয়েছে, তাদের কথা শুনেছে এবং তাদের কিভাবে কি করা যেত দেখার চেষ্টা করেছে। এই তো সরকার, এর সবচেয়ে গ্লিয়ারিং উদাহরণ। এটা তো দেশের কথা না, এটা দৈনিক সংবাদ আমাদের প্রিয় দর্পণ দুইটার মধ্যে দেখলাম ছবি টবি সহ বাচ্চাদের উন্নয়ন এটাই হচ্ছে। প্রতিদিন এমন কোন দিন বাকি আছে যে রাস্তার জন্য, জলের জন্য, স্কুলের স্টুডেন্ট মাস্টার নেই এই কারণে রাস্তা রোকো হচ্ছে না, বিদ্যুৎ নেই রাস্তা রোকো হচ্ছে না। আগরতলা শহরে গত কয়েকদিন আগে প্রায় কত হাজার পরিবার হবে অরন্ধন ছিল, কোনো হোটেলে ভাত নেই, কোনো রেস্টুরেন্টে রুটি নেই। এটা কি ব্যবস্থা নেবে? ওই টিএনজিসি পাইপলাইন, কথা নাই বার্তা নাই, এখন বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড লাইন হবে, মেশিন চালিয়ে দিয়েছে লাইনের মধ্যে দিয়ে। তাহলে এই যে এটা অরাজকতা বলা যেতে পারে, সরকারের কোনো জায়গায় কোনো দৃষ্টি নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে কোনো উন্নয়ন হয়নি। জাতীয় সড়ক একটা 2008 হয়েছিল, আমরা সব খুশি যে দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক অনেক আগেই তার সেকশন ছিল। কোথায় এই কন্ট্রাক্টর দিল্লি থেকে আসছে, দেখা গেল 2 বছর যেতে না যেতেই আপনারা অনেক মিডিয়া কভার করেছে খোয়াইতে পুরো রাস্তা নেমে গেছে। এটা প্লেন জায়গায়, এমন কোনো পাহাড়ের দুর্গম এলাকায় না, নেমে গেছে। এবং যেভাবে মন্তর গতিতে এই সমস্ত কাজ হচ্ছে, পিডাব্লিউডিতে কোনো কাজই নেই, এখন নতুন স্কিম নেই, রিপেয়ারিংটা পর্যন্ত করার কথা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সবকিছুই সেখানে স্থবির হয়ে আছে এবং যে কারণে মানুষ আজকে ক্রমে ক্রমে ক্ষুব্ধ হয়ে আছে। গত 23-এর নির্বাচনে যদি তীব্রমতাকে পারচেস করতে না পারতেন তাতে এই সরকার থাকার কথা না হিসেবেই বলে, এবং এরপরে এই সরকার আর আসতে পারবে না। কতদিন সেন্ট্রাল গভর্নমেন্টের দোহাই দিয়ে দিয়ে চলবে, ডাবল ইঞ্জিন। তবে স্যার কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল আপনাদের? না, পরিকাঠামোর উন্নয়ন তো করতে হবে। পরিকাঠামোর সবচেয়ে বড় হলো আমাদের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এই তিনটা তো আবশ্যক প্রস্তাব। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে রাজ্য সরকারের একটা বক্তব্য থাকে যে হর ঘর নল, এমন তাদের বহু আমরা স্লোগান দেখতে পাই এবং সে অনুযায়ী তারা বলেন যে প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হচ্ছে, বা এমনটাও বলা হয় যে রাজ্যে বহু জাতীয় সড়কের কাজ শুরু হয়ে গেছে এবং রাজ্যকে আরো প্রশস্ত করা হচ্ছে, রাজ্যে আরো একটি সেখানে উড়ালপুল হতে চলেছে। বিভিন্ন ধরনের স্কিম তারা তুলে ধরছেন, সেক্ষেত্রে আপনার কি বক্তব্য? প্রথম কথা হলো হর ঘর জল, যেটা আমি আমার খয়েরপুরে তো বাড়ি আছি, বিভিন্ন কারণে রান্নাঘরে থাকতে হচ্ছে। সবচেয়ে বড় আবাসিক এলাকা, আমার বাড়িতে বড় ট্যাঙ্কি করে যে মিউনিসিপ্যালিটির জল যাওয়ার জন্য 1 ফোঁটা জল যায় না। গত 5 বছর যাবত আমি বোর করে একটা টিউবওয়েল দিয়ে এই আয়রনের জল তাকে কোনো মতে পিউরিফাই করে খেতে হচ্ছে। আমার লেয়ারিং এক্সাম্পল, রামনগরের রাস্তার মাথায় জল পায়, পেছনের পুরো অংশে জল পায় না। আগরতলা শহরের অবস্থা, দুর্গম এলাকায় কি হবে? তারপরে যে বিষয়টা যে এসেছে যে হরগড় জোর কোথায়, আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি, কিছু কিছু বোরওয়েল করেছে কিন্তু তার কানেকশন নেই। বলে বিদ্যুৎ এখন আর বিদ্যুৎ করছে, এখন বলছে সৌরশক্তি। ভালো, সৌরশক্তি হলে তো খুব মানে কষ্ট এফেক্টিভ, কিন্তু সেখানে প্রচার যেভাবে হচ্ছে, বক্তৃতা যেভাবে হচ্ছে, স্লোগান যেভাবে দেওয়া হচ্ছে, বাস্তবের মাটিতে তেমন কিছু নেই। তাহলে তো আমাদের কথাই বলার থাকতো না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই সরকারের কোনো স্কিম নেই, এই স্কিমগুলি মানুষের প্রয়োজনে লাগছে। স্যার বর্তমানে আমরা যদি দেখি যে 5 খয়েরপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে, সেখানে বহু বছর যাবত আমরা আপনাকে বিধায়ক হিসাবে সেখানে কাজ করতে দেখেছি এবং আপনি সেই এলাকার যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলি আপনি অলিগলি সমস্তটাই জানেন, আমাদের যতটুকু ধারণা। এবং সেখানে দাঁড়িয়ে আমরা জানতে চাইবো যে বর্তমানে সেখানে আরো একজন বিধায়ক রয়েছেন এবং যিনি বিধায়ক রয়েছেন ওনার সাথেও আপনারা বহু সময় কাজ করেছেন, বা উনিও অনেকটা অভিজ্ঞই রাজনীতিক
দিকবিদ আমরা যদি বলি, এবং সেখানে দাঁড়িয়ে বর্তমানে আপনার যে এলাকাটি রয়েছে সেখানে আপনি কিরকম কাজের উন্নয়ন দেখে এসেছিলেন, এবং এই যে বছরগুলি যাচ্ছে যেখানে নতুন আরেকজন বিধায়ক আছেন সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন, এবং আপনার যে এলাকাটি ছিল সেখানে আরো কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন আপনার কি মনে হয়? খয়েরপুর এলাকাটা যেহেতু শহর সংলগ্ন, আমাদের সরকার থাকার সময়তে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। একদিকে আমাদের একটা ঐতিহাসিক ধর্মীয় স্থান চতুর্দশ দেবতা কমপ্লেক্স, যেটা এটা খুবই খারাপ অবস্থায় ছিল, এটাকে আমরা বর্ধিত করে যাতে এটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট হতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। এইগুলিও বিভিন্ন জায়গাতে এখন আর বুঝজনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমাদের প্রধান বাণিজ্য ক্ষেত্র ইন্ডাস্ট্রিয়াল, এখন ওইখানে ইন্ডাস্ট্রি কমতে কমতে 8-10টার মধ্যে এসে দাঁড়িয়েছে, যেখানে 100-র উপরে প্রায় 4 থেকে 5,000 লোক সেখানে পার্মানেন্টলি ডাইরেক্টলি কাজ করতেন, আর বিভিন্ন হয়তো আরো বেশি ছিল আর কি। এবং এগুলি জঙ্গলে আমি চাই, আমাকে যেতে হয়, আমার বাড়িও আছে এখানে। মানুষের মধ্যে একটা প্রচন্ড ত্রাস তৈরি হয়েছে জমি কেনা বেচা নিয়ে, এবং এর সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতে এসছে, বিধায়কের নাম জড়িয়ে গেছে, ওরা সব করে। তাতে উন্নয়ন নতুন করে তেমন কিছু হয়নি, উন্নয়ন কিছু করেও নি। ফলে নিশ্চয়ই উন্নয়নের তো শেষ নেই, এগুলিকে আরো ডেভেলপ করা, ফলে এই ব্যাপারগুলো থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে যিনি বিধায়ক আছেন তিনি প্রবীণ, কংগ্রেস দীর্ঘদিন করে এসেছেন, আমরা যখন ছাত্র দল থেকে তিনি করেন, এখন এই দলে আছেন। উনি ঘুরছেন, যান বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু উন্নয়ন তো আমরা দেখছি না। মানুষ তো বলছে না যে বাজারগুলো আরো ডেভেলপ করার কথা ছিল, একটা বাজার নতুন করে ডেভেলপ হয়নি। সেই দিক থেকে দাঁড়িয়ে যে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া ক্ষয়ের পরে দেখা যায়। স্যার, আমরা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বা আজকের দিনে একটি আলোচ্য বিষয়, একটি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেই বিষয়টিতে আমরা আপনার কাছ থেকে সেই স্পষ্টীকরণ চেয়ে নেব। ইতিমধ্যে একটি আলোচনা উঠতে শুরু করেছে প্রত্যেকের মুখে মুখে, এবং সে বিষয়টা হচ্ছে যে আপনারই পরিবারের একজন সদস্য, ইতিমধ্যে দেখা যায় যে উনাকে বলা হচ্ছে যে ইস্ট পিএস থেকে উনাকে যে ল্যান্ড করাপশনে গ্রেফতার করা হয়েছে, এমন একটি কথা আমরা শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কতটুকু সত্যতা রয়েছে আমরা একটু জানতে চাই। বলবো যে এটা তো এটা আমাকেও তো এরকম আমার বিরুদ্ধে আমার 2 বাড়িতে আমি সরকার আসার পরে আমার রামনগর বাড়ি এবং প্রায় 14 ঘন্টা সময় পুলিশ বাড়ির খবর সমস্ত বিষয় আসবার চার্জ করেছে। তারপর লিখে দিয়ে আসতে হয়েছে আমার খয়েরপুর বাড়ি থেকেও, যে ছোট ভাই আমার ওইখানে পার্মানেন্টলি থাকে, আমিও তো চাই, জয়েন্ট প্রপার্টি আমাদের। সে নিজের ওইখানে আমাদের কৃষির যে কাজ ছিল সেই কাজটি করে, ওইখানে একটা ফার্ম তৈরি করেছে, এই কাজটি করে সে অতীতে কিছু প্রাইভেট কিছু নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল, কোন গভর্নমেন্ট কন্ট্রাক্টর তাতে সে ছিল, কিন্তু এমন কোন অভিযোগ কোনো জায়গাতে নেই। এখন একটা ফেব্রিকেটেড অভিযোগ করে, আমি যেটা বলবো রাজনৈতিক ভাবেই তাকে সেখানে ইমপ্লিকেটেড করে আটকে রাখা হয়েছে, আমার ভাই বলি মনে হচ্ছে। ফলে অথচ সেই কেসে আমি আশ্চর্য, কোথায় করব, আরেকজন জামিনে আছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার নিশ্চয়ই দুষ্কৃতিতে বিচার হতেই হবে। কিন্তু আমরা যতদূর দেখেছি চার্জশিট যা দিয়েছে তেমন কোন তথ্য প্রমাণ দিতে পারে, এটা কোর্ট ঠিক করবে, বিচার ব্যবস্থা আছে, এখন আছে, কিন্তু মনে হচ্ছে বিচার ব্যবস্থা প্রভাবিত। স্যার, নিরাপত্তার বিষয়ে কি বলবেন? বর্তমানে রাজ্যে নিরাপত্তা সম্বন্ধীয় বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন, যে রাজ্যে চলাফেরা করা কতটুকু নিরাপদ, এবং রাজ্যে আমরা প্রতিনিয়ত পূর্বে দেখতে পেয়েছি এমন বহু ঘটনা আমরা শুনতে পেতাম, অপ্রীতিকর ঘটনা, যেগুলো রাজ্যে আমরা যারা রাজ্যবাসীরা রয়েছে তাদের বহু ভীতির মধ্যে এমন অনেক সময় রয়েছে কাটাতে হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে বর্তমান সরকারের আমলে আপনারা রাজ্যে নিরাপত্তা বিষয়ক বিষয়টিকে কিভাবে দেখছেন? মানুষ তো নিজেরাই বলছে তার কোনো নিরাপত্তা নেই,
খুন তো একেবারে নিয়মিত, এবং বিজেপি নিজেরা খুনাখুনি করছে বিভিন্ন জায়গাতে। এটা আপনাদের মিডিয়ামের মারফত আমরা প্রথম জানি, তাদের দলীয় কোন দলের। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। পুলিশ ব্যবস্থা শহরটিতে এমন হয়েছে, এমন কোন দিন যেন যে দিনে 2-4 মারা যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে না, হচ্ছে। এইটা আইন শৃঙ্খলা তো সাধারণই নেই। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ বিপন্ন। এই বিপন্নতা কোথায় যাবে? তবে মানুষ যাচ্ছে স্বাভাবিকভাবে ভোট হলে। আরেকটি দল যারা এখন সরকারের শরিক হয়েছে তাদের সম্পর্কে মানুষের মুখ কাটছে। যদি মানুষ নিজেরাই বলছে যদি আমরা কোনো জায়গায় কোনো আবার সুযোগ আছে ভোট দিতে পারি, তাহলে এই সরকার থাকতে পারবে না। যেহেতু স্যার প্রশাসনিক বিষয়ে আপনি প্রশ্ন তুলেছেন, সেখানে রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, অর্থাৎ উনার কাছে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে। তবে কি মনে হয় যে কাজ ঠিকভাবে হচ্ছে না? কি কারণে হচ্ছে না? মানুষ তো বলছে কি ওনার কাছে তো স্বরাষ্ট্রমন্ত্রী সব দপ্তরই প্রায় ওনার কাছে, হেলথ ওনার কাছে, পিডাব্লিউডি ওনার কাছে, গুরুত্বপূর্ণ সব দপ্তরে ওনার হাতে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো কি কাজ হচ্ছে মানুষ তো দেখছে না। স্যার, আমরা যদি বলি যে যতটুকুই আমরা সাংবাদিক সম্মেলন দেখতে পাই, রাজ্য যে বর্তমানে দল রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী তারা বলেন যে বিরোধী দলের কথাই নাকি বা সাংবাদিক সম্মেলন হয় নাকি সেখানে শুধু রাজ্য সরকারকে কটাক্ষ করার জন্য এবং কোনো কাজ হচ্ছে না এইসব বলার জন্য। তো এরকম বক্তব্য তাদের থাকে। সেখানে দাঁড়িয়ে আপনারা কি বলবেন? আপনারাও তো তথ্য অনুযায়ী কথা বলে থাকেন, তারপরেও তাদের এই বক্তব্য অনুসারে আপনার ব্যাপারটা তারা তো রাজনীতি যে তাদের একটা নির্দিষ্ট রাজনীতির চেয়ে ধর্মটা বড় তাদের কাছে, মানুষের কল্যাণ বড় প্রশ্ন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন কোন রাজনীতি করি না যেটা তথ্য ছাড়া, ঘটনা ছাড়া। কারণ আমাদের একটা আইডেন্টিটি আছে ত্রিপুরার মানুষের সমস্যার উপর দাঁড়িয়ে আমরা কথা বলি, এবং এই সমস্যার সমাধান না হলে আমরা লড়াই করে যাব। এটা ওনাদের কথার উপর নির্ভর করে আমাদের কিছু আসে যায় না। কারণ ওনারা রাজনীতিতে স্থায়ী হবে না। তারা তো কংগ্রেস দল থেকে এসেছিল, আবার কেউ বিভিন্ন ভাবে অন্য জায়গায় যোগাযোগ রাখে। আমরা যে অবস্থান আছে সেই অবস্থানের থেকেই আমরা মানুষের জন্য লড়াই করে যাব, তাদের পছন্দ হোক আর না হোক। আর যদি মানুষের কথা আমরা পছন্দ না করি, আমাদের তো একটা মাঠ দেয়নি মিটিং এর জন্য, আমরা পরে রাস্তায় করতে হয়েছে। এই মানুষ তো রাস্তাতেই পরে আসলো, বরং এটা আমাদের একটু আমার মনে হয় বাড়তি সুবিধা হয়েছে। সাংবাদিকরা বলছিলেন যে মাঠে হলে তো যেভাবে এ হয়েছে এইটা অনেক বেটার হয়েছে, একসাথে সব আমার ধরো শহরের মানুষ সরাসরি দেখে ফেললো। ফলে মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সমস্যা নিয়ে আমরা কথা বলি, লড়াই করি, এটাই আমাদের কাজ। আমরা করে যাব, ওনাদের কথাতে আমাদের কিছু আসে যায়। স্যার, একেবারে সর্বশেষে রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে? রাজ্যবাসীর জন্য বার্তা, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য মানুষ প্রতিবাদে সামিল হবে। আমাদের সঙ্গে আসতে কোনো কথা নেই। অন্যায় দেখলে প্রতিবাদ করুন, সমস্যা দেখলে লড়াই করুন, যার যার মতো করে। এই সরকারকে আর সহ্য করা যাচ্ছে না। এই সরকারের পতন ঘটাবার জন্য রাস্তায় নেমেই পতন ঘটাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত রাজ্য রাজনীতি ছাড়াও কৃষি বা রাজ্যের বহু গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, এবং আপনাদের সামনে আমাদের সাথে যিনি ছিলেন ওনার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। সে অনুযায়ী এই মুহূর্তে আমাদের যে বিশেষ একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি
পূজা এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে TN ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য, আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত, নমস্কার। আমি মুনু ইংলিশ মিডিয়াম SS প্রায় সেকশনে ছিলাম, নাও ডেপুটেড টেবারিয়া SB স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং, ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দৈসিং বংশের মধ্যে। তো 7 পিঢ়ি নারাং এর মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিঢ়ি নারাং আমাদের দুইসিং বংশ। এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিং এর মধ্যে সেই নারাং পটটা, সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে, ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমান যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিং এর নতুন 8 পিঢ়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে, অর্থাৎ হ্যাঁ চুবালুই বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে
ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর সাব টাইপ, যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুগলাই বুথু গঠন করার সময় আমিও ছিলাম। আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড মিস্ট্রেস বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক, ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই এই বৈশিং বসং মানে আপনাকে একটু বলি আমি, বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা 8ম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে কোমাং। কোমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট কোমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল লইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রুয়াজা ছিল আগে। তারপরে হাপাল লইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন কোমাং থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাত পিঢ়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে, যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা চুগলাই বুথু আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইটং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পিঢ়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের কাছে এখন কিছু অলিখিত নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে
যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব। আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা ইয়ার মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডা পেশাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম রেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি। আমরা বোবাগড়াকে বলেছি, আপনি যদি উপস্থিত স্বল্প সময়ে, বোবাগড়া বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন এবার, উনি 2020 নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় গিয়ে, তারপরে রোয়াজা তৈরি করছেন এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপুরি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দেশিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো কুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে। ওনারা বললো কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা বৈষ্ণব ভাষণকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দুশিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও টিসিবির সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, তারপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম, সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে
যে আমরা নারাং যে প্রথা সেটাকে, যে আমাদের ট্রেডিশন, সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারাং কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংখ্যা হ্যাঁ, দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, খাকলু, কাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি, তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। পমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো, মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব। আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ, উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মুলবি যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মুলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ, আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চৌলাইবুতু, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা ত্রিপুরারও আমি বললাম আপনাকে
ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি, এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুইসিংগাঁও থেকে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে বীরেন্দ্রের কি আপডেটে কাজ করলো কি হচ্ছে স্যার, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুইসিং বংশকে নিয়ে কাজ করি, এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুইসিং বসং যারা রয়েছে, দুইসিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার, তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, ডিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার, আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে, একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন। এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি, টাইপেং, আসলং, কেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিতীয় ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছে নেই, ত্রিপুরা চৌবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই দৈসিং বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারে বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা চৌবালয় কোথাও স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র দৈসিংরা, যে এরা যে পরম্পরা যে 7 পিঢ়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা চৌবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা চৌবালয়ের মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্টও হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে কি কারণ রয়েছে টিসিবি থেকে এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের দৈসিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে
আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব। ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে, আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, হ্যাঁ, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো, আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে, তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে, অবশ্যই দেব। আমাদের যে 7 দিনের আগে দিদিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো ভালো, এটা বারবার চলে এসেছে, তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক সরিয়ে সিরিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে, আমি আমার দেশিং অংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব। কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে, আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে, তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো 5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা। আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের প্ল্যান তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হচ্ছে কাজ করতে? আজকে আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা প্রেয়ার করেছে অনেকে আমাদের এই গোত্রের মধ্যে। আবার আপনাকে তো বলেই, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রেয়ার করেছেন, আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক, আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি সবার পরে বলতে পারি।
স্যার আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটাই সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথুর উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায় এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে বাদ বাকিগুলি, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার নিহত রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা হয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেসিং বসের লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই দুশোই বসঙ্গের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই দুই সিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই দুই সিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা দুই সিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া টিসিবির মনে কষ্ট পাক সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি টিসিবির দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরি কমিউনিটির লোক ছিলেন, তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে। তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার, আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো দেখার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেও বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকমটা না,
আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দেশিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসং এর জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। লিপি প্রদান করা এবং এই বর উদ্দরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ত্রিপুরাজ্যের অর্ধেক আকাশের তথা জনসংখ্যার অর্ধেকের প্রতিনিধিত্ব করে যারা এখানে এই পথসভায় মিলিত হয়েছেন, এই সভার সভাপতিমণ্ডলীর মাননীয় সদস্যগণ এবং এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগ্রামী মায়েরা, বোনেরা এবং তাদের সহযোগী সমস্ত বন্ধুদের আমি আমাদের ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি। এখানে আপনারা কত সংখ্যায় মিলিত হয়েছেন এটা শুধু আমি কেন, যারাই প্রত্যক্ষভাবে আপনাদের এই কর্মসূচিকে যারা দেখছেন, সামাজিক মাধ্যমের সম্প্রচারের মধ্য দিয়ে হোক বা স্বচক্ষে, আমরা শুধুমাত্র আপনাদেরকে এই সংখ্যায় দেখছি না। ত্রিপুরাজ্যের 42 লক্ষ আমাদের যে জনসংখ্যা তার অর্ধেক নারী। আপনারা সেই 42 লক্ষ নারীর প্রতিনিধিত্ব বটে, তার বাইরেও এই ত্রিপুরাজ্যের গোটা জনসংখ্যার তাদের ক্ষোভ, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের মনের আকুতি নিয়ে আপনারা এখানে আসতে বাধ্য হয়েছেন। এই সময়েতে নানা কারণে জনসংখ্যার অন্যান্য অংশের মতো আপনারাও সংসারের তার ঘানি টানতে গিয়ে নানাভাবে ব্যতিব্যস্ত, তার মধ্যেও একজন মা হিসাবে, একজন বোন হিসাবে আরো অতিরিক্ত শুধু আর্থিক না, আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে নানাভাবে আপনারা ভারাক্রান্ত। এই সময়েতে বোর্ডের পরীক্ষা হচ্ছে, আপনাদের ঘরের ছেলে মেয়ে, নাতি নাতনি, তারা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা
কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, প্রায় প্রত্যেকেরই কিভাবে তারা তাদের এই জীবনের পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারছেন, সে কারণে একটা মানসিক যন্ত্রণা। অন্যদিকে আমাদের দেশের বর্তমান যে সরকার এবং এই রাজ্যের সরকার, যাদের পরিচালনায় ভারতীয় জনতা পার্টি মানে এটা তার বাইরের পোশাক। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই দলের আর্থিক কর্মসূচি হোক, সামাজিক কর্মসূচি হোক বা রাজনৈতিক ভাবনা চিন্তা, সব কিছু আবর্তিত হয় আরএসএস তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস তার চিন্তাভাবনার মধ্য দিয়ে। আর এই আরএসএস মানেটা কি? ঘটনাচক্রে এবার তাদের শতবর্ষ, তাদের সংগঠন তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে তারা বিশ্বাস করে মনুবাদে, মনুসংস্কৃতিতে। মনুবাদ বা মনুসংস্কৃতি মানে কি? সমাজে নারীদের জন্ম শুধু পুরুষের সেবা করার জন্য। সমাজে আমরা যে বলি নারী পুরুষ, এই শব্দ চয়নে এক ধরনের নারী এবং পুরুষের মধ্যে সমতা, সমান মর্যাদা, সমান ইজ্জত, এই শব্দ দিয়ে, এই শব্দ চয়নের মধ্য দিয়ে তা বোঝায়। কিন্তু মনুবাদে বলা হয় যে না, নারী শুধু পুরুষের নিমিত্ত, তাকে পুরুষকে সেবা করার জন্য, সে নারীকে যতটুকু দেয়ার, তার সম্পর্কে যতটুকু ভাবার, এর বাইরে নারীদের আর কোনো অধিকার নেই। আজকে আমাদের দেশের সরকার, ভারতীয় জনতা পার্টি বা রাজ্যের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, রাজ্যের ডাক্তার মানিক সাহা নেতৃত্বে, এরা মুখে যতই বেটি বাঁচাও, বেটি পড়াওয়ার কথা বলো, তারা লোক দেখানো। এই সেদিনও আস্তাবল মাঠে একটা জনসভা করে গেছেন, তাদের ডুবন্ত নৌকা বাঁচানোর মরিয়া চেষ্টা হিসাবে জবরদস্তি করে কিছু লোককে এখানে এনেছেন। এখানে এসে বিপিএল ঘরের শিশু সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান বা যে মাধ্যমিক 12 পাস করলে পরে বালিকারা যারা ভালো রেজাল্ট করবে, তাদের জন্য কিছু এরকম কর্মসূচি ঘোষণা করেছে। এগুলি সব লোক দেখানো। যদি আজকে দেখা যায় গোটা ভারতবর্ষে নারীদের উপরে যে সমস্ত অত্যাচার হচ্ছে, বঞ্চনা হচ্ছে, তাদের অধিকারকে যেরকম ভাবে অস্বীকার করা হচ্ছে, প্রায় প্রতিটি সংসারে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে নিষ্পেষিত হচ্ছে, তার পেছনে মূল কারণ ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দর্শন, যা আরএসএস দ্বারা নির্দেশিত মনুসংহিতা বা মনুবাদ, এটাকে অনুসরণ করেই আজকে নারীদের সমস্ত অধিকারকে তারা বলুণ্ঠিত করছে। তার ফলশ্রুতি
আমাদের দেশে নারী নির্যাতন, আমাদের দেশে নানা ধরনের অবিচার সেটা বাড়ছে, যে কারণে আপনারা ত্রিপুরা রাজ্য গণতান্ত্রিক নারী সমিতি বাধ্য হয়েছেন এই সময়েতে। এখন যখন এ রাজ্যে কাজ এবং খাদ্যের অপ্রতুলতা, গ্রামের এগার কাজ নেই, টুয়েপের কাজ নেই, শিক্ষিত বা অর্ধশিক্ষিত গ্রামীণ বা শহরের যুবক যুবতী তারা কাজ পাচ্ছে না, হন্যে হয়ে ঘুরছে, ছিটে ফোটা সরকারের বরাদ্দ সেই বরাদ্দ জনগণের কাছে পৌঁছচ্ছে না। সারা ত্রিপুরাজ্যে একটা সিন্ডিকেট রাজ, কমিশনের রাজত্ব আজকে গত 7 বছর ধরে লাগাতার এই ত্রিপুরাজ্যকে দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে। দুর্নীতির একটা মহাকুম্ভে পরিণত হয়েছে ত্রিপুরাজ্য। সেই জায়গায় স্বাভাবিকভাবেই মায়েরা, বোনেরা যারা সংসার আগলে রাখেন, যারা সেই সংসারের অন্য সদস্যরা যতটুকুই তারা কামাই করেন, সেই কামাই সেটাকে টেনে পুলে যেভাবে হোক পরিবারের সদস্যদের খাইয়ে পরিয়ে যেভাবে রাখতে হয়, এতে তাদের সবচেয়ে বেশি যক্কি সামলাতে হয়। আপনারা শুধু এই ত্রিপুরাজ্যের যারা বিরোধী দল করেন, ত্রিপুরাজ্যের সচেতন নাগরিক, তাদের অভিযোগ না, যদিও সরকার নানাভাবে অস্বীকার করেন, কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক যে মন্ত্রীকে দায়িত্বে বিজেপির অন্যতম নেতা অমিত শাহ, তার মন্ত্রক থেকে প্রতি বছর আমাদের দেশে যত প্রকারের অপরাধ হয়, খুন খারাপি, চুরি, ডাকাতি, ছিনতাই, ড্রাগ, বধূ হত্যা, নারী নির্যাতন, সমস্ত ধরনের, তার সাথে আধুনিকভাবে ইলেকট্রনিক অপরাধ যেগুলি হয়, যেগুলোকে বলা হয় সাইবার ক্রাইম ইত্যাদি, অন্য মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়ে যায়, জমি জমা সম্পত্তির কাগজপত্র জালিয়াতি করে কিছু দুষ্ট লোক, এরা সমাজকে ঠকিয়ে কোটি কোটি টাকা আহরণ করে। এই সব কিছুরই সারা বছরের সমস্ত তথ্য সংগ্রহ করে এটা প্রতিবেদন তথা রিপোর্ট বের হয়, সংক্ষেপে যার নাম এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বড়। এই রিপোর্টে কি দেখা যায়, বিগত কয়েক বছর ধরে এই ছোট্ট ত্রিপুরাজ্য, যার জনসংখ্যা মাত্র 40-42 লাখ, পশ্চিমবাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কোন জেলার, একটা জেলার জনসংখ্যাও নেই, যদিও আমাদের ত্রিপুরাজ্য এখানে 8টা জেলা, কিন্তু বড় রাজ্যের একটা জেলার জনসংখ্যার সমান জনসংখ্যা আমাদের নেই। ভারতবর্ষে যেমন উত্তরপ্রদেশের মতো রাজ্য আছে, 18-19-20 কোটি জনসংখ্যা, তারপরে বিহার, পশ্চিমবাংলার মতো রাজ্য আছে 10-15 কোটি জনসংখ্যা। সে তুলনায় এই মাত্র 40-42 লক্ষের জনসংখ্যার এ রাজ্য অপরাধের তালিকায়, অপরাধের পরিসংখ্যানে প্রতি 100 জনে, প্রতি 1000 জনে এখানে যে
অপরাধগুলি হয় এবং সে অপরাধের মধ্যে বাছাই করে কয়েকটা অপরাধ। প্রথম অপরাধ হলো নারী নির্যাতন। নানাভাবে, শুধু পণের জন্য বধূ হত্যা না, তার সাথে কন্যা সন্তান অপহরণ, আরো নানাভাবে নারীদের বিরুদ্ধে, কন্যা সন্তানদের বিরুদ্ধে যে অপরাধ হয়, এই তালিকায় জনসংখ্যার অনুপাতে বিগত কয়েক বছর ধরে ত্রিপুরা সারা দেশের মধ্যে সবার উপরে। তার সাথে হলো অস্বাভাবিক মৃত্যু। এই অস্বাভাবিক মৃত্যুর তালিকাতে নারী এবং পুরুষ প্রায় সমান সমান। কেন অস্বাভাবিক মৃত্যু হয়? সংসারে যখন অনিশ্চয়তা, দারিদ্র্যের কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, বেকারিত্বের কারণে, এই কারণে যখন মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, শেষ পর্যন্ত কোনো ধরনের সেরকম যে নিশ্চয়তা না পেয়ে, সমাধান খুঁজতে না পেরে মানুষ আত্মহত্যা করে নানাভাবে। এটাকে অস্বাভাবিক মৃত্যু বলা হয়। তার সাথে নিখোঁজ হয়ে, অপহৃত হয়ে যত্রতত্র ব্যবহারিক লাশ পাওয়া ইত্যাদি, এগুলোও এই তালিকার মধ্যে হয়। তার মধ্যে হয়তো বা বিন্যাস হতে পারে। সেই ক্ষেত্রেতেও অস্বাভাবিক মৃত্যু ত্রিপুরাজ্য সারা দেশের মধ্যে প্রথম। তার সাথে রাজনৈতিক অপরাধ, শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কেউ যদি প্রশ্ন তুলে, তাকে দৈহিক আক্রমণ করো, তার বাড়ি জ্বালিয়ে দাও, তার জীবিকার উপর অবরোধ তৈরি করো। 2018 ইংরেজিতে এই রাজ্যে বিজেপির আইপিএফটির জোট সরকার আসার পরে 2017 লোকসভা এই বিধানসভা নির্বাচনে তাদের বক্তৃতা কি ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা তাদের তৎকালীন সভাপতি এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক, স্লোগান কি ছিল? এই ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার কোনো কাজ করে না, এখানে কোনো উন্নয়ন হয়নি, এসব কোনো অভিযোগ তখন ছিল না। মানুষকে ভরকানোর জন্য তাদের বক্তৃতা ছিল বামফ্রন্ট সরকার 25 বছর যা করেছে, যদি বিজেপি আইপিএফটি জোট সরকার তৈরি হয় তাহলে তার দ্বিগুণ হবে। এটা শুধু মুখের কথা না, ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে 299টা প্রতিশ্রুতি, এই 299টা প্রতিশ্রুতির মধ্যে যদি দেখা যায় তার 15-20টা হবে শুধু নারীদের জন্য, কন্যা সন্তান থেকে শুরু করে বিধবা মা, বয়স্কা মা, তাদের কল্যাণে। তাদের যদি সরকার তৈরি হতে পারে, কি সমস্ত কর্মসূচি তারা গ্রহণ করবেন? সেই মিথ্যা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে কালো টাকার জোরে এ রাজ্যে বিজেপি আইপিএফটির জোট ক্ষমতাসীন হওয়ার পর পরবর্তী সময়েতে তীব্রমথা যারা আড়াল থেকে এই বিজেপি সরকার আনার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছে, এই প্রতিশ্রুতিগুলোর একটাও কার্যকরী হয়েছে কি? 100 দিনের জায়গাতে 200 দিনের এগার কাজই হোক, 340 টাকা মজুরি হোক,
বা নারীদের জন্য গালভরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই হয়নি। সরকারি চাকুরি বা বেসরকারি চাকুরি বা কর্মসংস্থানের ক্ষেত্রেতেও তাদের প্রতিশ্রুতির ধারে কাছেও তারা পৌঁছতে পারেনি, বা এগুলো রূপায়িত করার জন্য তারা দ্বিতীয়বার সে শব্দগুলো তারা উচ্চারণ করছে না। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বহিরাজ্যের টিভি চ্যানেলগুলো ভাড়া করে কোটি কোটি টাকা দিয়ে সরকারের প্রচার, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মুখশ্রী দেখিয়ে প্রচার এ রাজ্যে না হচ্ছে, গ্রামীণ বা শহরতলির যারা দৈনন্দিন কাজ করে তাদের কর্মসংস্থান, না হচ্ছে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক। আমরাও জানি সমস্ত যুবক যুবতীকে সরকার তাদের পক্ষে চাকরি দেওয়া সম্ভব না, কিন্তু যে কথাগুলি বলা হয়েছিল প্রথম বছরে প্রথম মন্ত্রিসভা থেকেই 50,000 চাকরির জন্য সমস্ত বন্দোবস্ত করা হবে, পরবর্তী সময়েতে 5 বছরের মধ্যে 7 লক্ষ কর্মসংস্থান হবে, 5 বছর পরে আবারও 2 বছর ত্রিপুরা রাজ্যের জনগণকে নানাভাবে ভাওতা দিয়ে ত্রিপুরা মাথার হাত ধরে আবার ক্ষমতায় আসলো, 2 বছর পেরিয়েছে, তার ধারে কাছেও নেই। বিধানসভাতে লিখিতভাবে তাদের সেই তথ্য উপস্থিত করতে হয়। আগামী 21শে মার্চ আবার বিধানসভাতে তথ্য পেশ করতে হবে। বাস্তবের সাথে তাদের যে দাবি, তাদের যে প্রচারের আকাশ পাতাল ফারাক, সে কারণে আজকে বেকার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, অভাব, মানুষ ক্ষুব্ধ, মানুষ প্রতিবাদের রাস্তায় নামছেন। প্রায় প্রতিদিন 365 দিন ত্রিপুরা রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যের নানা প্রান্তে এমন একটা দিন বাদ যায় না, শুধু পতাকা হাতে নয়, আপনাদের মতো করে সংগঠিতভাবে, অসংগঠিতভাবেও, স্বতঃস্ফূর্তভাবেও মানুষ পানীয় জলের জন্য, রাস্তার জন্য, রেগায় কাজ করে মজুরি পাওয়ার জন্য, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ, চিকিৎসার সুযোগ পাচ্ছে না, ছেলে মেয়েদেরকে যে সমস্ত স্কুলে পাঠিয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকা নেই, এমনকি বাচ্চা ছেলে মেয়েরাও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। শাসক দল ভারতীয় জনতা পার্টি, যারা জনগণের এই ন্যায্য দাবি নিয়ে যারা তাদের সমস্ত সংবেদনশীলতা হারিয়েছে, উদাসীন, তাদের টিকে থাকতে হবে। টিকে থাকতে হলে পরে তার একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার অঙ্গ হল যুব বয়সীদের, নতুন প্রজন্মের একটা ভালো অংশকে নেশা, বাং, গাঁজা, ইয়াবা, ব্রাউন সুগার ইত্যাদি ইত্যাদিতে যুক্ত করে দাও। মুখে খুব সুন্দর মিষ্টি স্লোগান, নেশামুক্ত ত্রিপুরা গঠন করব। আজকে ত্রিপুরা, আজকে নেশাযুক্ত ত্রিপুরা, এটাও ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর অন্যতম অঙ্গ। কথায় কথায় তারা বলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা বানাবে। শ্রেষ্ঠ ত্রিপুরা হয়নি, মডেল ত্রিপুরা হয়নি, কিন্তু নেশা, নারী নির্যাতন, ত্রিপুরাজ্যের যে গরিব মানুষ তাদের অধিকার ছিনে নেওয়ার ক্ষেত্রেতে ত্রিপুরাজ্য আজকে অন্যতম নজির সেখানে তৈরি করেছে। তারই ফলশ্রুতি আজকে বেকার সমস্যা, তারই ফলশ্রুতি আজকে আইন শৃঙ্খলার অবনতি, যার শিকার সাধারণ মানুষ,
আর এই সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় শিকার আমাদের মা বোনেরা, আজকে মহিলারা। সেটাই আপনাদের দাবি সনদে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা গণতান্ত্রিক পথে, সাংবিধানিক পথে সারা ত্রিপুরাজ্য থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপালের কাছে আপনারা ডেপুটেশন দিয়েছেন। আজকে এ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়ে সরকারের কর্ণগোচরেও নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ত্রিপুরাজ্যের যে বর্তমান সরকার, তারা শুধু আপনারা কেন, ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষের তাদের আকাঙ্ক্ষার কথা, ক্ষোভের কথা তারা শুনবেন? বিগত 7 বছর ধরে তাদের আচরণ দেখে এটা সেরকমভাবে মনে হয় না, শুনবেন না তারা। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই এখানে শেষ করলে হবে না। ত্রিপুরাজ্যের সব অংশের গণতান্ত্রিক মানুষের কাছে সেই বার্তা পৌঁছানোর মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের শোষিত, বঞ্চিত এবং সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ, ট্রাইবেল, নন ট্রাইবেল সবাইকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী, জনবিরোধী, গরিবের শত্রু এবং নারীদের পরম শত্রু এই সরকারের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক প্রতিরোধ আরো জোরদার করতে হবে। সেই জায়গায় ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক শক্তি তার প্রতিনিধি হিসাবে, ত্রিপুরা বিধানসভার বিরোধী দলগুলোর নেতা হিসাবে আমি শুধু আপনারা যারা গণতান্ত্রিক নারী সমিতি, আপনাদের কাছে না, ত্রিপুরাজ্যের সমস্ত জনগণ এবং তার মধ্যে যারা আপনারা অর্ধেক জনসংখ্যা নারীদের কাছে এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, আগামী দিন আপনাদের সাথেই হাতে হাত ধরাধরি করে এই রাজ্যের এই স্বৈরাচারী, এই বিজেপি আইপিএফটি মথা সরকার, এখানে আবার ত্রিপুরা মথার সম্পর্কে একটু বলতেই হয়। ত্রিপুরা মথার তৈরি কেন ত্রিপুরাজ্যের মধ্যে? কিছুই না, এটা নতুন আমরা দেখছি তা নয়। অতীতেও এই ত্রিপুরা মথার যারা আজকে নেতা, আমি সমর্থকদের কথা বলছি না, অনেক সাধারণ মানুষ তারা ভুলের ফাঁদে পা দিয়ে তারা কদিনের জন্য বিভ্রান্ত হন, কিন্তু আজকে যারা নেতারা, কি প্রদ্যোৎ মাণিক্য কিশোর বা এডিসিতে যারা আজকে সরকার চালাচ্ছে, তাদের পূর্বপুরুষরা কারা? অতীতে তারা ত্রিপুরা উপজাতি যুব সমিতি, আইএনপিটি ইত্যাদি ইত্যাদি বহু নামে বিভিন্ন সময়েতে তারা আবির্ভূত হয়েছিল। তখনও তাদের একটা উদ্দেশ্য ছিল বামফ্রন্ট বিরোধী, সিপিআইএম বিরোধী। বামফ্রন্ট, সিপিআইএম মানে যারা বিকল্প কর্মসূচির হাত ধরে এই স্থল বেষ্টিত ত্রিপুরা, এই ত্রিপুরাজ্য সে রাজন্য কাল থেকে একদিকে এখানকার যারা পিছিয়ে পড়া ট্রাইবেল অংশের মানুষ, এদের জীবন সংস্কৃতি একেবারে তলানিতে, তার সাথে যুক্ত হয়েছে দেশভাগের অনিবার্য ফসল হিসাবে উদ্বাস্তু আগমনের পরে উপজাতিরা যারা এসছেন, এই দুটি অংশের মানুষের সাথেই তৎকালীন সরকারগুলো নানাভাবে ছিনিমিনি খেলা খেলেছে। বামপন্থী ফ্রন্ট সরকার সমস্ত সীমাবদ্ধতা, সমস্ত ধরনের অসুবিধার মধ্যে দাঁড়িয়েও এই ত্রিপুরাজ্যকে বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সাক্ষরতায়, ভূমি সংস্কারে,
মানুষের অধিকার প্রতিষ্ঠায়, নানা ধরনের সামাজিক নিরাপত্তা, যা 33-34টা ভাতার মধ্য দিয়ে সারা দেশের মধ্যে এই ত্রিপুরার যে একটা উদাহরণ তৈরি করেছিল, নারী নির্যাতন, সাম্প্রদায়িক সংঘাত ইত্যাদি তলনিতে নিয়ে এসেছিল। কিন্তু আমাদের দেশের কায়েমি স্বার্থ, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নামে আমাদের দেশে বিভিন্ন সময়তে বিভিন্ন রাজ্যে অতীতে বা বর্তমানে খুব সক্রিয়, তাদেরকে সহযোগিতা করার জন্য সেই 1967, 1980, 90, 2000 শুধু রাজনৈতিক দল এরকম মুখরোচক স্লোগান দিয়ে নয়, এমনকি সশস্ত্র সন্ত্রাসবাদী তৈরি করে টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্সের মতো শত শত নিরীহ মানুষ, আরক্ষা কর্মী, সরকারি কর্মচারীকে অপহরণ করে, খুন করে বামফ্রন্ট সরকারের কর্মসূচিকে কিভাবে প্রতিহত করা যায় সে কাজ করেছিল। আজকে যারা তিপ্রামথা, যারা তিপ্রালেন, গ্রেটার তিপ্রালেন, কখনো নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট, ওই দিল্লি জানা হোগা, এ সমস্ত নাটক করে জনগণকে ভাগ করে, ট্রাইবেল নন ট্রাইবেলকে ভাগ করে, শ্রমজীবী অংশের মানুষকে দুর্বল করে, তাদের ঐক্য শক্তিকে খর্বিত করে তারা বিজেপি তাদের যে কর্মসূচি বিভাজনের, লুটের, আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে লুটের শ্রেষ্ঠ রাজ্য তৈরি করেছে, তারা সক্রিয়। কাজে তাদের বিরুদ্ধেও এ রাজ্যের গণতান্ত্রিক শক্তিকে আপনারা মায়েরা, বোনেরা, অতীতে কুমারী, মদতী, রূপশ্রী সেই 1948-49 মহারাজার সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদের মৃত্যু বরণ করে এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের পথ দেখিয়েছিলেন। আপনারা সেই মায়েদের, কুমারী, মদতী, রূপশ্রী ঘটনাচক্রে এই মাসেই তো তার শহীদান দিবস আমরা কদিন বাদে উদযাপন আমরা করব। তারই উত্তরসূরি আপনারা, সে ঐতিহ্যের অংশীদারি আপনারা, তাদের পতাকা আপনাদের হাতে। কাজে সেই পতাকাকে আরো ঊর্ধ্বে তুলে ধরে এই রাজ্য থেকে আরএসএস, বিজেপি এবং তাদের প্রতিভূ ত্রিপুরামথা আইপিএফটিকে ত্রিপুরা থেকে বিদায় করার জন্য সে লড়াইয়ে নামতে হবে। এই লড়াই ছাড়া আপনাদের এই দাবি পূরণ হবে না। এই লড়াই ছাড়া আপনাদের যে আজকে নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, এ থেকে আপনারা সংসারকে আলো করার, সংসারকে রক্ষা করার সে বাতাবরণ পাবে না। সেই কাজে আপনারা আগামী দিন আরও জোরদারভাবে ব্রতী হবেন এই আশা ব্যক্ত করে এখানে যে আপনাদেরকে আপনাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করার জন্য যে সুযোগ দিয়েছেন কথা বলার, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্যে বর্তমানে আজকে আমরা বিশেষভাবে যদি বলি, কৃষি যে পেশা একটি রয়েছে সেটি প্রচুর প্রাচীন পেশা এবং ভারতে কৃষক সম্প্রদায় একটি গুরুত্ব বিচার বিবেচনা করে রিপোর্ট পাঠানোর জন্য। তো এভাবে আমরা কমিটি গঠন করা হয়েছে অনারেবল এডুকেশন রবীন্দ্র দেববর্মাকে চেয়ারম্যান বানিয়ে। গত 30/8/2023 আমরা কমিটি গঠন করেছি। সদস্য হিসাবে আছে উমাশঙ্কর দেববর্মা, অনারেবল এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, পিউবিসি তৎকালীন আছে দিলীপ বর্মন, মেম্বার সেক্রেটারি। আর যে এলাকাতে ভিজিট করবে ওই এলাকার এমডিসি কে নিয়ে একটা ভিজিট করে রিপোর্ট জমা দিবে। এই রিপোর্টের অনুযায়ী আমরা নতুন 22টা সাবজোনালগুলিকে পুনর্গঠন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো
আপাতত কমিটির রিপোর্ট না আসার পর আর মহোদয়, ওনারা কি এই রাজ্যে নারীদের সমস্যা সম্পর্কে একটুকু খবরাখবর নিতে নারাজ? অথচ আমরা কি দেখছি? আমরা দেখছি যে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে I have gone through this budget speech and documents. First of all, I would always like to address the opposition. आपका opposition रहेगा तो हम लोग भी honest और सतर्क रहेंगे. And I think Honorable Chairman, the way हम लोग अपने आप को कंडक्ट करते हैं, हमको स्टेट से बहुत चीज सीखना है. But I think the way the opposition and us, we work here, especially with the Honorable Leader of the Opposition, I must admit that this is the best way democracy can flourish. And I appreciate the concerns. अभी चाकमा बाबू ने बात किया रिगार्डिंग शिव मंदिर. आई थिंक जहां में लोग पहले से जा रहे हैं, आई थिंक वी शुड डेवलप देम एज टूरिज्म साइट्स. मैं इनफैक्ट आई गॉट लीव टुडे बिकॉज मैं आज 14 देवता मंदिर में था. हमारे एरिया जो मंदिर है, ट्रेडिशनल एरियाज है, मंदिर में एनक्रोचमेंट हो रहा है. और कुछ चीज जहां में डेवलपमेंट हो, सजेशंस हो. आई हैव सीन दिस फ्रॉम एवरी मेंबर ऑफ द ऑपोजिशन. आपका सजेशंस मोस्ट ऑफ द टाइम कंस्ट्रक्टिव रहा है एंड आई अप्रिशिएट दैट. वेदर इट वाज इंक्लूजन ऑफ village council outside ADC by Bidyu Department, whenever Mr. Chakma Babu has spoken, he's always spoken very nicely. Everyone. Our biggest challenge in budget हमेशा रहता है कि our biggest challenge is that our budget is passed but never approved by the respective state governments. State government itself has its own problem. और हमारा जो निकासा अकॉर्ड है ऑनरेबल चेयरमैन साहब, उसमें मैंने इसको एड्रेस करने की कोशिश की. फॉर द लास्ट 1 year 6 राउंड्स ऑफ मीटिंग्स हो चुका है. और फाइनेंशियल फंडिंग के लिए गवर्नमेंट ऑफ इंडिया से हमने और उनके रिप्रेजेंटेटिव से हमने कई बार बात की. Funding remains a very big concern. Just now, Honorable EM Kamal Koloi said that agency. I think यहाँ में we have the leader of the opposition, the members from the opposition and from the party which is ruling right now. We can never become an agency because agency people are hired. We are voted to office. We have not been hired. We have been elected. And when we become elected, we are answerable to the people who have voted for us. So, while many people may say that TTATC is an agency, we are a government which has been elected by the people. Unfortunately, the attitude has been never to take the TTADC seriously. It is not from now. It was there during the government of the left, during continuous regime of the left, and today also, we have not been taken seriously. But I am hopeful that if we can, and now that these deliberations are in front of camera, I am hopeful that our people will understand that
Despite us being elected by them, their vote means nothing when it comes to TTADC, and the vote for assembly means more. The government of India has to create employment, and they cannot create employment without the support of the district councils. Whether it is in Meghalaya, whether it is in Mizoram, whether it is in Bodoland, Karbi Anglong, Dimasa Hasao, and most definitely in TTADC. If the government cannot give jobs, because government is already spending maximum of his money in salaries for the employees, then the government has to think about creating avenues, and tourism is definitely one more line. The skill center that we have signed an MOU with today is a positive direction. Recently, Honorable Chairman Sir, I met the Chief Minister of Tripura, and I told him that you all want to open a 5-star hotel in Tripura. Where will you give jobs from? If we have a hotel management institute, our boys and girls can get training there, and then they will be employed. So when we say that we are opening hotels, restaurants, tourism activities, you need qualified, skilled manpower to employ them. Today, if Taj is opening a hotel, they need to set up a hotel management skill center. Otherwise, again, the employees will come from outside. Our hospitals, we have, as EM Kamal Pawai Health has said, हमारे हॉस्पिटल्स में स्टाफ के शॉर्टेज है, लेकिन हम लोग एम्प्लॉइज को सैलरी नहीं दे सकते, एडीसी नहीं, स्टेट गवर्नमेंट. We are conducting a seminar and I would request चकमा बाबू आप भी अटेंड कीजिए हमारे साथ. आज अगर हम लोग त्रिपुरा में नौकरी नहीं दे सकते हैं, जापान 35% of Japan's population is above 60 years old. It's an aging population. उनको हेल्थ केयर नर्सेस का दरकार है, मेल एंड फीमेल. टुडे अगर हमने ये MOU किया है and we can give 50, 70, 100 nurses a chance to get jobs in countries like Japan. After accommodation, fooding, lodging, an average nurse will get 1.5 lakh to 2 lakhs. Economy of a state is not necessarily developed in the state. Today, if you go to Punjab, maximum money of Punjab comes from people who are working outside in Canada, in England. They are working there, they are sending money back to Punjab. If you look at Kerala, maximum Malayalis are working in Dubai, Bahrain, Muscat, Oman, Qatar. They are earning lakhs and lakhs of money and sending money back to the country. Today also, if you notice, a lot of Tiprasas are working outside, doing very well for themselves and sending money back to their homes in villages. But if we have to make these Tiprasas and people of Tripura by and large capable of getting jobs, we have to give them proper schools, proper language communications, education, proper skill set. And for that, TTADC has been repeatedly going and giving projects to the government of Tripura to be sent to Delhi. एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा ADC को छोड़कर नहीं बन सकता. You cannot create a Tripura by ignoring the ADC areas.
Sometimes some of the leaders have an attitude that ADC, asking only for ADC means we are being selfish. Some people say that newspapers say that we are being, I have read in newspapers that we are being communal, Sampradayak is the word. But let me tell you, when projects come, and 90% of the projects which have come in the last 30, 40 years, they have come to Agartala. Have we called the people of Agartala Sampradaya? Selfish? No. If today ADC is not only about tribals, we have a significant Bengali population, Muslim population, Manipuri population living in the ADC areas. So when we are speaking for ADC, we are also speaking for every citizen who are living in ADC areas. I am very happy that our opposition is also appreciating what I am saying. I hope you appreciate what I am saying, Honorable Chairman. I am speaking through you. ADC was not created for no reason at all. It was created to address the people who are staying in rural part of Tripura, their pain, their aspiration. I have Shailendra ji here from Kanchanpur. He's from an open sea. The money which comes to his constituency is nothing. Just next to Kanchanpur, you'll have Kailash Sheher. The money which will come there is far more outside non-ADC area than ADC area. Shailendra ji is suffering because of this difference in funding. If you just go here, outside Kumalo, and nobody is complaining, we are not saying why. You go to Jirania, National Highway, everything. Just half a kilometer is Kumalo, but all the money which is put in hospitals, Bhavan, even if the airport comes, that side. So why your Eklavya school, which is supposed to come up for the benefit of Tiprasa, tribal, indigenous students, quite a few of them are outside ADC areas. So these are questions. Today, you want to promote tourism? Absolutely we should promote tourism. Agartala needs to be also developed. I am all for it. But where are you going to get the people who are going to benefit from tourism? Kamal Koloi, the Honorable EM, said that tourism is very important. You know why tourism is important? वो नौकरी दिलवा. आज कोई कलकत्ता में पैसा कमाता है, बॉम्बे में पैसा कमाता है, गुवाहाटी में पैसा कमाता है, बैंगलोर में पैसा कमाता है, 11 महीना, साल में 1 महीना छुट्टी के लिए वो सिक्किम जाता है, वो मेघालय जाता है. और जो पैसा 11 महीना में उन्होंने बॉम्बे, बैंगलोर, कलकत्ता, गुवाहाटी में कमाया, वो चेरापूंजी में खर्च करता है, गैंगटॉक में खर्चा करता है. और जो गैंगटॉक में काम करता है, जो चेरापूंजी में काम करता है, वो लोकल है, कोई बाहर का नहीं. हमारा परिस्थिति देखिए, ऑल ऑफ अस, अभी गर्मी आएगा, पूजा के टाइम आएगा,
I'm talking about puja. 11 महीना हमने यहाँ में पैसा कमाया. During pujas, during Christmas, summer vacation, सब लोग will go outside. Money from Tripura will go outside. So we have to think about creating tourism. Dumbur, one of the finest places, but there are no connectivity. Matabari is a Shakti Peeth. You know, Chakma Babu में on a lighter note, Honorable Chairman साहब, जब कोई ट्वीट करता है पॉलिटिशियन लोग, जिसका भी जन्मदिन हो, आसाम का मुख्यमंत्री का हो, प्राइम मिनिस्टर का हो, कोई भी बड़ा सेंट्रल मिनिस्टर का हो, जन्मदिन का हार्दिक शुभकामनाएं, मां त्रिपुरा सुंदरी आपको आशीर्वाद देगा. हमने मां त्रिपुरा सुंदरी का क्या किया? अयोध्या टूरिज्म साइट बन गया, कुंभ टूरिज्म साइट बन गया. हम लोग ने क्या किया है टू डेवलप आवर रिलीजियस टूरिज्म? फॉरेस्ट एंड ट्रेडिशनल ड्वेलर्स, चकमा वो आपने आज दिल का बात. Today, we are also following traditional practices. आज समाजपति को इतना इज्जत मिल रहा है. This is an initiative taken time to time. हम लोग मिलते हैं. आज भी 14 देवता के वहां से ही हम लोग आए. I have taken the initiative because to revive our history, to revive our culture, is not to revive the history of one family. I am not trying to revive the family of the Maharajas. I am trying to revive the history and identity of the state of Tripura and the Tiprasa people who live here. Now if nephew Rio tries to revive the Naga history, he is called a proud Naga. If in Bengal, Mamata Banerjee tries to revive the Bangla history, Swami Vivekananda ho ya Rabindranath Tagore ho, then she is called a proud Ma Mati Manush Bengali. If in Assam, Sarbananda Sonowal or Gogoi ji or Hemanta Biswa Sarma wants to revive Kamakhya, Tolatol Ghar, Ranghar, Sip Sagar, Mida, Mithi, their traditional festival, they are called proud Assamese Ahoms. Here we try to revive our culture, whether it is Buisu, whether it is Bariya, whether it is Tring, whether it is any of our traditional festivals. Then we are called, अरे ये तो पैसा बर्बाद कर रहा है. Because somebody is unfamiliar with a tradition does not mean that we will stop trying and giving up. So today, this budget speaks about our aspiration, हमारा आशा क्या है, हम क्या करना चाहते हैं. पिछले बहुत सालों से, not even during before Ipra Motha came to power, even when Radha Charan was here, even when Harinath Dev Burma was here, even when we had Debabrata Koloi, we have presented budgets. Many times we have presented budgets. Every time, budget, good or bad, we have tried to, what was inside our heart, we have tried to tell that to the state government. This is what we want to do. Most of the time, this is what is happening. Because some people think our priorities is not their priorities. And I hope that in our Tiprasa court and by the grace of God in this
current dispensation which is there in Agartala, they try to understand the sentiment of our people, the hopes of our people, the dreams, the aspirations of our people. Otherwise, if you want to keep people poor, if you want to keep people uneducated, if you want to keep people the way they are, then obviously we have been elected by the people. Next year is elections. People will not vote for us. But the people, because now there is live telecast of these sessions, I hope the people जिन्होंने हमें वोट किया वो भी समझेंगे कि हमने कोशिश किया, ऑपोजिशन ने कोशिश किया, लेकिन अंत में पैसे देने वाला कोई और है। और जब तक आप हमें बंदूक देंगे और बंदूक के अंदर गोली नहीं होगा, वो बंदूक का कोई फायदा नहीं। This year, I am very happy with the budget. It is a realistic budget. 60% of the money has been allocated for development. We are not an employment agency. Our job is not to only employ people. Our job is to also bring in development. Now, most of the employees have been employed much before we came to power, much before opposition also got elected. That is something that we have brought forward from the past. But if the government, the central government and the state government can give us funds so that we can bring in development, bring in a certain amount of skilled education, bring in employment through self-generation, give chance to our people to compete with students from different parts of the Northeast, then एक Tripura श्रेष्ठ Tripura बनेगा. If the government feels that ADC is not capable, then the government should write to the government of India and scrap TTADC. But don't cosmetically keep TTADC alive. Don't keep us alive but give us limited oxygen. One day, a very senior leader whom I know for a very long time, Vidyut, he once said, we are deprived of oxygen. Chakma Babu, we are all deprived of oxygen. And oxygen is not only money. We are deprived when we present something. Elected people like us, we present something and then our bills are sent. They remain in Raj Bhavan. They are not even sent back. Projects are sent. We don't know what happens to the projects. And then we hold our heads in shame in front of our own people. There are many things that we can learn from the rest of India. But I am very happy and I support this budget. In support of this budget, I want to also, I don't know how many times we will be interacting. But हमारे बाद भी गवर्नमेंट आएगा, हमारे बाद भी ऑपोजिशन रहेगी. लेकिन मैं उनको भी एक लेगेसी छोड़ के जाना चाहता हूँ. I want them to also understand. हमारा जो यहाँ में इंटरेक्शन हुआ पहले से अभी तक, I think स्टेट गवर्नमेंट एंड गवर्नमेंट ऑफ इंडिया कैन ऑल्सो टिप्रासा से कुछ सीख सकते हैं लोग कि हम लोग ने कितने अच्छे तरीके से एक दूसरे के कभी कभी अपोज भी किया है, झगड़े भी हैं, लेकिन बदतमीजी हमने कभी भी एक दूसरे के साथ नहीं की. आई थिंक आप भी अपने आप को कभी कभी थोड़ा दे दीजिए. क्या बाबू आप लोग भी दे दीजिए. दिस इज अ कॉम्प्लीमेंट फ्रॉम माई साइड. आई थिंक मीडिया इज वॉचिंग अस एंड आई थिंक हम बहुत चीज सीखेंगे. वी लर्न अ लॉट ऑफ थिंग्स फ्रॉम एवरीवन, but I think they can learn a few things from us. I think we are good, proud people who love each other. We have been divided by parties
but the pain of everyone in this house, in the opposition and in here, is the same. And you have referred to me with respect. I also refer to you with respect. We have no agenda. Our only agenda is to give dignity and a better tomorrow for our people. Dalaino Hambai, and thank you, Honorable Chairman, for giving me this chance to speak. Thank you. আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত, সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের জনগণকে। দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 118 পোস্ট of postgraduate teacher, computer science for education school department government of Tripura। আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে 125টা, আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয় এবং প্রথম ধাপে 100টা, পরবর্তী সময়ে 25টা স্কুলকে তার অন্তর্ভুক্ত করা হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয় এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো, এবং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদেরকে কম্পিউটার শিক্ষা সঠিকভাবে আরো প্রদান করার জন্য 118খানা পোস্ট অনুমোদন হয়েছে এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স। এই 118খানা পোস্ট বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট, এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন, এবং বিএড ম্যান্ডেটরি। পাশাপাশি টিআরবিটি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে, সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে। এই 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। সাংবাদিক বন্ধুরা, এটার ডিসিশনটা এসেছে বিদ্যাজ্যোতি স্কুল যে 125খানা রয়েছে তাদেরকে, এই 118 জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলে পিজিটি পোস্ট গ্রাজুয়েট proposal for filling up of 35 vacant post of senior store guard Group C under grade pay 2000 for food and civil supplies consumer affairs department। আমাদের খাদ্য দপ্তরের অধীনে 35 ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র স্টোর গার্ড অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে, এবং এটা গ্রুপ সি পোস্ট। জিআরবিটির মাধ্যমে আমরা অ্যাপিল করব, জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস, এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন। 35খানা সিনিয়র স্টোর গার্ড। এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য। গত পরশুদিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি। টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো
রিক্রুটমেন্ট বেসিস, রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, খুবই সংক্ষিপ্ত এই প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, একটা টেন্ডার মানে সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার নলেজ ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে বা মাননীয় মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলছেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধ হয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা সেটা আমি পরে আসছি, কিন্তু আগে বিং এ রেসপন্সিবল সিটিজেন অর এ রেসপন্সিবল পলিটিক্যাল লিডার, আমি আগে জানবো যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হি ইজ এ সিজন্ড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট, হি মাস্ট নো ইট প্রপারলি। আগে জানুন, তারপরে বলুন। You must be a good listener first, then you speak. আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আসে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্টেন্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? বা রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে, এখন পাচ্ছে না। কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজড রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজড রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনার একজন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস, আমি শুনেছি। আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই, এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে, আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইড রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থায়, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা।
উনি বললেই তো হবে না। বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেলের যা রেট সারা দেশে, আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। তো স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে, এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন। আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আচ্ছা, আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোক্স পারসন, সরকারের বিরুদ্ধেও কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন, ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার, আজকে হচ্ছে আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না। আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে উনি বলানো হচ্ছে, মানে উনি বলতে যে আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। This is my responsibility to ventilate the decision of the government to the people. বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওবার চালাকি, বেশি চালাকিতে তো ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করে? আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু the way he uttered, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman. I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট।
এগুলো মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গী গলাগলি করতে হবে। এখন একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগলি একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পবন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন। যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে। এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে। যারা স্টেক হোল্ডাররা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এ রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম এটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো। এবং এই পুষ্পবন্ত প্যালেসে কম করে হলো 200 থেকে 400 রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, তীব্রা কথা নিয়ে আপনার এখন রাজ্য সরকার কি স্ট্যান্ড করে? কারণ তীব্রা কথা যিনি সুপ্রিম বারংবার বলছেন যে যতগুলি মানে আর যদি এখন ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয় তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে নেবেন এবং বেরিয়ে যাবেন। এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা যদি হয় একটা বিভাজনের একটা করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে? মানে বর্তমান বিজেপি সরকার। দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও। যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো এখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে, রাজ্যের উন্নয়নের স্ট্রিমে থেকে উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার পলিসি। We want to give more empowerment in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্যে বর্তমানে আজকে আমরা বিশেষভাবে যদি বলি, কৃষি যে পেশা একটি রয়েছে সেটি প্রচুর প্রাচীন পেশা এবং ভারতে কৃষক সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে বললেই চলে।
এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে তার পাশাপাশি রাজ্য কৃষক সম্প্রদায় যারা রয়েছেন তাছাড়াও দেশে বর্তমানে কৃষক সম্প্রদায়ের বহু সমস্যা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তো সেই বিষয়গুলিকে নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবো এবং বিস্তারিতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়ে গেছি সারা ভারত কৃষক সভার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, আমাদের সাথেই রয়েছেন পবিত্র কর স্যার। স্যার প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 18। স্যার প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, যেহেতু রাজ্যে আমরা রয়েছি, রাজ্যে বর্তমানে যে কৃষক সম্প্রদায়রা রয়েছেন তাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে একটা সমস্যা উঠে আসে বা তাদের সার সম্বন্ধীয় বা কৃষি সম্বন্ধীয় নানান সমস্যা বা বন্যার কবলে পড়ে তাদের নানান ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে হয়। তো সেই বিষয়গুলিকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকদের জন্য আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলি, বা কৃষকদের সুবিধার জন্য আগামী দিনে কৃষিতে যেন রাজ্য আরো উন্নয়নের পথে এগিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকছে, আপনারা কি কি পথে এগিয়ে যাচ্ছেন? আমি প্রথমেই যেটা বলবো, আমাদের দেশের মধ্যে কৃষি হয়েছে আমাদের অর্থনীতির একটা প্রধান ভিত্তি। সর্বশেষ একটি সার্ভে থেকে বেরিয়ে এসেছে আমাদের ভারতবর্ষের কৃষির যে অর্থনীতি 30 লক্ষ কোটি টাকার অর্থনীতি। এটা হলো সবচেয়ে বড় অর্থনীতি। কিন্তু দেশের মধ্যে যে কারণে কৃষকরা 1 বছরের উপরে রাস্তায় বসে লড়াই করে এই সরকার যে কৃষি আইন তৈরি করেছিল তাকে বাতিল করার জন্য সেখানে লড়াই করে দাবি আদায় করেছে। কিন্তু এখন আবার এই মোদী সরকার এই যে 30 লক্ষ কোটি টাকার অর্থনীতি এই কৃষি ক্ষেত্রে রয়েছে তাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে কৌশল করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে গোটা দেশি কৃষকরা আজকে জাগ্রতভাবে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা আমাদের রাজ্যের মধ্যে যেটা বলবো, রাজ্যের অর্থনীতিরও প্রধান শক্তি হলো কৃষি। আমাদের রাজ্যের কৃষি এমন একটা জায়গাতে পূর্ববর্তী বামফ্রন্ট সরকার নিয়ে গিয়েছিল যে সবচেয়ে বৈজ্ঞানিক পদ্ধতি ধান চাষের SRI, এটা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। কৃষিতে ধান উৎপাদনে আমাদের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য, সবজিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য, যে টিলা ভূমি শুধু জমির উপর নির্ভরশীল ছিল সেই জায়গাতে বিকল্প চাষ রাবার নিয়ে এসে, যদি ওইটা কৃষি পণ্য না, পণ্যটা কমার্শিয়াল বাণিজ্যিক পণ্য, কিন্তু কৃষকদের একটা অবস্থানে নিয়ে গিয়েছিল। আজকে 5 বছর, এখন 2 বছর হতে চলছে, আর কয়েকদিন বাকি আছে, 9 তারিখ 2 বছর পূর্ণ হবে। এই সময়টাতে দেখা গেল এই সরকার কাছে যদি সবচেয়ে বেশি অবহেলিত বিজেপি সরকারের কাছে তৈরি কৃষি। বক্তৃতাতে আছে, বক্তৃতা করছেন কৃষিমন্ত্রী, বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী, বিভিন্ন স্কিমের কথা ইত্যাদির কথা, কিন্তু বাস্তবে এই রাজ্যের কৃষি দপ্তরকে পুরোপুরি, কৃষি এবং হর্টিকালচার দপ্তর পুরোপুরি ভাবে বলা যেতে পারে এই দপ্তরের তেমন কোনো কাজই নেই। তার সঙ্গে রিলেটেড হয়েছে আরো 2টো দপ্তর, সেটা হইল পশুপালন দপ্তর, সেটাও তো কৃষির সঙ্গে যুক্ত, মৎস্য দপ্তর। এই জিনিসগুলো দেখা যায় এখন তার কোনো কার্যকরী ব্যবস্থা সেখানে। সবচেয়ে গ্লেয়ারিং এক্সাম্পল যেটা হয়েছে, গত বন্যায় সরকারই বলেছেন আমাদের 15,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, মুখ্যমন্ত্রীর মুখে। আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম কৃষক সভা, আমাদের যুব ছাত্র সংগঠনগুলো, এবং এই প্রথম আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি এই ক্ষেত্রে অবদান রেখেছিল স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তি। এই সাহায্য না হলে কিন্তু মানুষ দাঁড়াবেই সুযোগ পেত না। তো তখনও দেখালাম আমরা সরকারের ভূমিকা একেবারেই গৌণ। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সাহায্য করা হবে, ঘোষণা করেছে 1,000 টাকা করে দেবে, কিন্তু সরকারি হিসাব মতো যে ক্ষতি হয়েছে 2.5 লক্ষাধিকের উপরে কৃষক পরিবার। তো সাহায্য পেয়েছে ম্যাক্সিমাম হলে কত হবে, তার 10% সাহায্য পায়, আর তার মধ্যে একটু দৌড়বাজি হয়ে গেছে।
পুকুরের মাছ যে আমাদের প্রায় 70% পুকুর নিচু এলাকাতেই থাকে, জলে ডুবে সমস্ত মাছ চলে গেছে। কিছু মানে ফিশারি দপ্তরের কোনো ভূমিকা নেই। পশুপালন তার প্রচুর ক্ষতি হয়েছে, অনেক জলের তরে ভেসে গেছে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি আর কি। কিন্তু এই যে করার জন্য প্রায় 2.5 থেকে 3 লক্ষ বাড়িঘর ড্যামেজ হয়েছে গভর্নমেন্টের হিসাব। সম্পূর্ণ হয়েছে প্রায় 2 লক্ষের উপরে। তাদেরকে সেভাবে ক্ষতিপূরণ দেওয়া আমরা দাবি করেছি, কথা বলেছি। আমাদের এমপি আমরারামজি তিনি এসেছিলেন, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে কোনো সাহায্য করার মতো ক্ষমতা নেই। এটা এনডিআরএফ কিংবা এসডিআরএফ, এই যে স্টেটের এবং সেন্ট্রালের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট স্কিম আছে তাতে যে টাকা রয়েছে তা দিয়ে হয়ে যাবে। যদিও কিছুদিন আগে আমরা দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা বলেছে নাকি 2 কোটি 93 না 29 লক্ষ টাকা ইত্যাদি টাকার মতো দেবে। টাকা তো আসেনি, তারপরে যেটা হইলো মরার উপর খারাপ না। কৃষকরা কোনোদিন বসে থাকতে পারে না, তারা রোদ বৃষ্টি জল যে কোনো পরিস্থিতির মধ্যে কৃষি ওই তার পেশা করে। সবজি করেছে, আপনারা দেখেছেন বন্যার পরে যেহেতু পলি পড়েছে একটু ভালো হয়েছে সবজি, 5 টাকা করে কপি বিক্রি হয়েছে। কৃষকের মানে সরকারের কোনো ভূমিকা নেই, ধানের ফসল নেই। সরকার নিজেই বলেছেন 90% যে সেচের উৎসগুলো আমাদের এলআই স্কিম, আমাদের বিভিন্ন ডিপ টিউবওয়েল, বিভিন্ন ডাইভার্সন স্কিম, এগুলো 90% অকেজ হয়ে গিয়েছে বন্যায়। এগুলো সারাইয়ের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। আমরা এখন জলাভিত্তিক আবার যাচ্ছি, রাজ্য মিটিং হয়েছিল আমাদের, অনেক কৃষি ব্যবস্থা বলা যেতে পারে মুক্ত। কৃষকরা নিজেরা দায়িত্ব নিয়ে যতদূর করছে, সরকারের সাহায্য কিছুই তেমন নেই। উপরন্তু দেখা যায় যে সরকার বড় বড় কথা বলছে, বিভিন্ন যোজনার কথা বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকরা সাহায্য পায়। এই কৃষি অর্থনীতিকে যদি দাঁড় করানো না যায় তাহলে ত্রিপুরা রাজ্যের অর্থনীতি হতে পারে না। যেটা প্রতিফলন আজকে আমাদের শহরগুলিতে, গ্রামের বাজারগুলিতে আমরা দেখবো একটা ত্রাহি একেবারে মূল্য বৃদ্ধি, যে বিষয়টা মূল্য বৃদ্ধি, এই অটো রিক্সা চলার লোক নেই। কারণ ওরা বলছে সাধারণ রিক্সা শ্রমিক হচ্ছে চেতনা নিয়ে বলছে গ্রামের থেকে লোক না আসলে শহরের লোকের তো গাড়ি বাইক আছে, আমাদের লোকই নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অর্থনীতির কারণেই আজকে সবচেয়ে দুরবস্থা আমাদের রাজ্যে। কৃষকদের ক্ষেত মজুর যারা জমিতে কাজকর্ম করেন, রেগা আমাদের অন্যতম একটা উপায় ছিল তার বেঁচে থাকার জন্য। পূর্বে অন্তত 80 দিন 90 দিন কাজ হতো, এই সরকার আসার পরে 30-40 দিনের বেশি কাজ হয় না, এও আবার মজুরি পায় না। রেগা প্রায় উঠিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারও সেই অবস্থাতে আছে। অর্থাৎ গ্রামীণ যে অর্থনীতির আজকে কৃষি বলেন, ক্ষেত মজুর বলেন, গ্রামীণ ছোট দোকানি বলেন, সবাই আজকে খুবই বিপদের সম্মুখীন। ইতিমধ্যে স্যার আমরা দেখতে পাই যে লেক চৌমনি যে বাজারটি রয়েছে, একটা ব্যস্ততম বা খুবই গুরুত্বপূর্ণ বাজার আমাদের রাজ্যের কেন্দ্রস্থলে যারা বসবাস করে তাদের জন্য, এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই 2-3 দিন পূর্বে দেখতে পাই একটি কর্মকাণ্ড সংঘটিত হয় এবং সেখানে পূর্ব ঘোষিত একটি তারিখ ঘোষণা করা দেওয়া হয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী অবৈধ যে দোকানগুলি রয়েছে সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে ব্যবসায়ীদের মধ্যে একটা ত্রাহি ভাব এবং একটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া কি থাকবে? লেকচুমনি বাজারটা আমাদের রাজ্যের রাজধানীতে অন্য বাজারগুলিতে একটু আলাদা। এখানে প্রতিদিন যারা নিয়মিত ব্যবসা করে তার বাইরে প্রচুর উপজাতি অংশের কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন জিনিস নিয়ে আসে এবং সাধারণভাবে আমাদের আশেপাশে এলাকার যারা কৃষক তারা সরাসরি নিয়ে আসে, যে কারণে এই বাজারটি অন্যতম ব্যস্ততম বাজার হয়ে গেছে।
আর আপনার আমার সবারই যদি ইচ্ছা হয় কোনো একটা শাক খাওয়ার জন্য, কোনো একটা কিছু খাওয়ার জন্য, সবাই বলে লেকচুগুনি বাজারে লাগলে এটা পাওয়া যাবে না। এই ধরনের লোকগুলো তারা তো আর স্থায়ী ভাবে কোনো জায়গাতেই বসার জায়গা নেই, তাদের ক্ষমতাও নেই এবং তারা নিয়মিত আসেও না। সেই জায়গায় রাস্তায় বাঁধের পার এইভাবে তারা বসে ব্যবসা করে আবার চলে যায়। বাঁধের পারে হয়তো কিছু কিছু এরকম অস্থায়ী দোকান টোকান তৈরি হয়েছিল। আমরা যদি এরকম খবর নিয়ে দেখেছি তাদেরই কোনো না কোনো লোক এদের কাছ থেকে টাকা টোকা নিয়ে বসিয়েছে। দেখা যায় এখন তাদেরকে যেভাবে করা হয়েছে, রাজ্যের ইতিহাসের মধ্যে বোধহয় এটা অমানবিক একটা কাজ করেছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন রাজ্য সরকারের সাহায্য নিয়ে। মুখ্যমন্ত্রী মেয়র বলছেন এটা নিজেদের রাজনীতির করানো হয়। আমার পেট যদি না থাকে, আমার যদি খিদা থাকে, এই খিদার কথাটা বলা যদি রাজনীতি হয়, সেই রাজনীতি মানুষ করবেই। তাদেরকে খুশি করার জন্য মানুষ রাজনীতি করছে না, তার জীবন জীবিকা রক্ষা করার জন্য মানুষকে করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই অমানবিক ঘটনা এক্সেপ্ট বিজেপি দল, রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, প্রতিটি সংগঠন তারা প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। কয়েক হাজার মানুষ বেঘর হয়ে গেছে, তারা চিৎকার করছে মেয়রের সামনে। মুখ্যমন্ত্রী যদি এখনো সময় পাননি এই জায়গাটা দেখার, সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছি বর্তলা বাজারে এইভাবে। স্যার একটু বলবো, সেখানে ব্যবসায়ীদের একটা দাবি ছিল যে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে বিকল্প ব্যবস্থা তাদের কি করে দেওয়া প্রয়োজন? বা বিকল্প ব্যবস্থা মানে তো হইলো ওই বাজারেই দিতে হবে, কারণ ওই বাজারে তো আর কি জায়গা আছে। এই জায়গাগুলিকে যদি প্রিন্সিপালিটি মনে করে এটাকে আমি আরো একটু ভালো করে বর্ধিত করে দেব, তাতে তো কারো আপত্তি হওয়ার কথা, বরঞ্চ খুশি ব্যবসায়ীরা খুশি, তাতে আমরাও খুশি। যারা স্থানীয় ভাবে কৃষকরা আসে, উপজাতি কৃষক এবং অন্যান্য কৃষকরা, তার জন্য যদি আলাদা একটা চক বাজারের মধ্যে করে দেওয়া হয়, তারা আসবে প্রতিদিনই, তারা আসে আবার চলে যায়, আপত্তি কিছু নেই। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে, কোনো প্ল্যানিং না করে, যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, এটা ত্রিপুরার মানুষ এই সরকার আসার পরই প্রত্যক্ষ করেছে। মানুষের জীবন জীবিকা তাদের কাছে কোনো কথা নেই। এই হলো এটা চরম প্রতিক্রিয়া সাধারণ সমস্ত মানুষের মধ্যে হয়েছে, সবাই চিচি করছে, এমনকি বিজেপি লোকেরও যারা সাধারণ সমর্থক, এবং আমি যুদ্ধ জানছি ওইখানে আমি কথাবার্তা বলছিলাম, সাধারণ বিজেপি সমর্থক অনেক প্রচুর আছে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এখন আবার কি কারণে করেছে, এখন মেয়র তো আর কথা বলছে না, মুখ্যমন্ত্রী বলছে এটা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। রাজনীতি কারা করছে তারাই তো করবো, মানুষের মুখের ব্রাশ কেটে দিল, তার প্রতিবাদ হবে। স্যার আমরা দেখতে পাই যে 2 বছর পূর্তি হয় রাজ্য সরকারের, এবং সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন এই 2 বছরে? কেননা নির্বাচনের সময় আমরা দেখতে পাই যে বিরোধী দলরা প্রত্যেকটি বিরোধী দল তাদের রাজ্য সরকারের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো তুলে ধরা প্রয়োজন, এবং সেক্ষেত্রে তুলে ধরা হয় নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা ইলেকশন ক্যাম্পেইন দেখতে পাই। তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে 2 বছর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সরকারে, সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন, বা আরো কি কি উন্নয়ন করা প্রয়োজন? বিরোধী দলের একজন নেতৃত্ব হিসাবে আপনি কি সেখানে বলতে চাইবেন যে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আরো কি কি প্রয়োজন রয়েছে? ব্যাপারটা হলো, প্রথম যে কথাটা বলবো, আগের 5 বছর এবং এই 2 বছর বিজেপি দলের নেতারা উন্নয়ন হয়েছে, তো বিজেপি দলেরও যারা সাধারণ সমর্থক কর্মী তাদের কোনো উন্নয়ন হয়, বিরোধী দল তো পরের কথা। এবং আজকের 2টি বড় সংবাদপত্রে, একটা দৈনিক সংবাদ আর একটি দেবপুরে আমরা দেখলাম যে কাঞ্চনপুরের ভাঙন থেকে এটা সরকারি ব্যয়ে হোস্টেল হয়েছিল, হোস্টেলের শ্রীপরের নির্যাতনে অভুক্ত থেকে এই কমলমতির শিশুরা সেখান থেকে 30 কিলোমিটার পায়ে হেঁটে এসে আমাদের কাঞ্চনপুর
মহকুমা শাসকের অফিসে অবস্থান করেছে। মহকুমা শাসক খোঁজ খবর নিয়ে তাদেরকে প্রথম খাইয়েছে, তাদের কথা শুনেছে এবং তাদের কিভাবে কি করা যেত দেখার চেষ্টা করেছে। এই তো সরকার, সবচেয়ে ক্লিয়ারিং উদাহরণ। এটা তো দেশের কথা না, এটা দৈনিক সংবাদ আমাদের দর্পণ দুইটার মধ্যে দেখলাম ছবি টবি সহ বাচ্চাদের উন্নয়ন এটাই হচ্ছে। প্রতিদিন এমন কোন দিন বাকি আছে যে রাস্তার জন্য, জলের জন্য, স্কুলের স্টুডেন্ট মাস্টার নেই এই কারণে রাস্তা রোকো হচ্ছে না, বিদ্যুৎ নেই রাস্তা রোকো হচ্ছে না। আগরতলা শহরে গত কয়েকদিন আগে প্রায় কত হাজার পরিবার হবে অরণ্যন ছিল, কোনো হোটেলে ভাত নেই, কোনো রেস্টুরেন্টে রুটি নেই। এটা কি ব্যবস্থা নেবে? ওই টিএনজিসির পাইপলাইন, কোথাও নাই বার্তা নেই, এখন বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড লাইন হবে, মেশিন চালিয়ে দিয়েছে লাইনের মধ্যে দিয়ে। তাহলে এই যে এটা অরাজকতা বলা যেতে পারে, সরকারের কোনো জায়গায় কোনো দৃষ্টি নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে কোনো উন্নয়ন হয়নি। জাতীয় সড়ক একটা 2008 হয়েছিল, আমরা সব খুশি যে দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক অনেক আগেই তার সেকশন ছিল। কোথায় কে কন্ট্রাক্টর দিল্লি থেকে আসছে, দেখা গেল 2 বছর যেতে না যেতেই আপনারা অনেক মিডিয়া কভার করেছে খোয়াইতে পুরো রাস্তা নেমে গেছে। এটা প্লেন জায়গায়, এমন কোনো পাহাড়ের দুর্গম এলাকায় না, নেমে গেছে। এবং যেভাবে মন্তর গতিতে এই সমস্ত কাজ হচ্ছে, পিডাব্লিউডিতে কোনো কাজই নেই, এখন নতুন স্কিম নেই, রিপেয়ারিংটা পর্যন্ত করার কথা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সবকিছুই সেখানে স্থবির হয়ে আছে এবং যে কারণে মানুষ আজকে ক্রমে ক্রমে ক্ষুব্ধ হয়ে আছে। গত 23-এর নির্বাচনে যদি তীব্রমতাকে পারচেস করতে না পারতেন তো এই সরকার থাকার কথা না হিসেবেই বলে, এবং এরপরে এই সরকার আর আসতে পারবে না। কতদিন সেন্ট্রাল গভর্নমেন্টের দোহাই দিয়ে দিয়ে চলবে, ডাবল ইঞ্জিন। তবে স্যার কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল আপনাদের? না, পরিকাঠামোর উন্নয়ন তো করতে হবে। পরিকাঠামোর সবচেয়ে বড় হলো আমাদের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এই তিনটা তো আবশ্যক প্রস্তাব। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে রাজ্য সরকারের একটা বক্তব্য থাকে যে হর ঘর নল, এমন তাদের বহু আমরা স্লোগান দেখতে পাই এবং সেই অনুযায়ী তারা বলেন যে প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হচ্ছে, বা এমনটাও বলা হয় যে রাজ্যে বহু জাতীয় সড়কের কাজ শুরু হয়ে গেছে এবং রাজ্যকে আরো প্রশস্ত করা হচ্ছে, রাজ্যে আরো একটি সেখানে উড়ালপুল হতে চলেছে। বিভিন্ন ধরনের স্কিম তারা তুলে ধরছেন, সেক্ষেত্রে আপনার কি বক্তব্য? প্রথম কথা হলো হর ঘর জল, যেটা আমি আমার খয়ারপুরে তো বাড়ি আছি, বিভিন্ন কারণে রান্নাঘরে থাকতে হচ্ছে। সবচেয়ে বড় আবাসিক এলাকা, আমার বাড়িতে বড় ট্যাঙ্কি করে যে মিউনিসিপ্যালিটির জল যাওয়ার জন্য 1 ফোঁটা জল যায় না। গত 5 বছর যাবত আমি বোর করে একটা টিউবওয়েল দিয়ে এই আয়রনের জল তাকে কোনো মতে পিউরিফাই করে খেতে হচ্ছে। আমার লেয়ারিং এক্সাম্পল, রামনগরের রাস্তার মাথায় জল পায়, পেছনের পুরো অংশে জল পায় না। আগরতলা শহরের অবস্থা, দুর্গম এলাকায় কি হবে? তারপরে যে বিষয়টা যে এসেছে যে হরগড় জোর কোথায়, আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি, কিছু কিছু বোরওয়েল করেছে কিন্তু তার কানেকশন নেই। বলে বিদ্যুৎ এখন আর বিদ্যুৎ করছে না, এখন বলছে সৌরশক্তি। ভালো, সৌরশক্তি হলে তো খুব মানে কষ্ট এফেক্টিভ, কিন্তু সেখানে প্রচার যেভাবে হচ্ছে, বক্তৃতা যেভাবে হচ্ছে, স্লোগান যেভাবে দেওয়া হচ্ছে, বাস্তবের মাটিতে তেমন কিছু নেই। এগুলো তো আমাদের কথাই বলার থাকতো না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই সরকারের কোনো স্কিম নেই, এই স্কিমগুলি মানুষের প্রয়োজনে লাগছে। স্যার বর্তমানে আমরা যদি দেখি যে 5 খয়ারপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে, সেখানে বহু বছর যাবত আমরা আপনাকে বিধায়ক হিসাবে সেখানে কাজ করতে দেখেছি এবং আপনি সেই এলাকার যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলি আপনি অলিগলি সমস্তটাই জানেন, আমাদের যতটুকু ধারণা। এবং সেখানে দাঁড়িয়ে আমরা জানতে চাইবো যে বর্তমানে সেখানে আরো একজন বিধায়ক রয়েছেন এবং যিনি বিধায়ক রয়েছেন ওনার সাথেও আপনারা বহু সময় কাজ করেছেন, বা উনিও অনেকটা অভিজ্ঞই রাজনীতিক।
রাজনীতিবিদ আমরা যদি বলি, এবং সেখানে দাঁড়িয়ে বর্তমানে আপনার যে এলাকাটি রয়েছে সেখানে আপনি কিরকম কাজের উন্নয়ন দেখে এসেছিলেন, এবং এই যে বছরগুলি যাচ্ছে যেখানে নতুন আরেকজন বিধায়ক আছেন সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন, এবং আপনার যে এলাকাটি ছিল সেখানে আরো কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন আপনার কি মনে হয়? খয়েরপুর এলাকাটা যেহেতু শহর সংলগ্ন, আমাদের সরকার থাকার সময়তে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। একদিকে আমাদের একটা ঐতিহাসিক ধর্মীয় স্থান চতুর্দশ দেবতা কমপ্লেক্স, যেটা এটা খুবই খারাপ অবস্থায় ছিল, এটাকে আমরা বর্ধিত করি যাতে এটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট হতে পারে তার ব্যবস্থা আমরা করেছিলাম। এইগুলিও বিভিন্ন জায়গাতে এখন আর বুঝজনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমাদের প্রধান বাণিজ্য কেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল, এখন ওইখানে ইন্ডাস্ট্রি কমতে কমতে 8-10টার মধ্যে এসে দাঁড়িয়েছে, যেখানে 100-র উপরে প্রায় 4 থেকে 5,000 লোক সেখানে পার্মানেন্টলি ডাইরেক্টলি কাজ করতেন, আর বিভিন্ন হয়তো আরো বেশি ছিল আর কি। এবং এগুলি জঙ্গলে আমি চাই, আমাকে যেতে হয়, আমার বাড়িও আছে এখানে। মানুষের মধ্যে একটা প্রচন্ড ত্রাস তৈরি হয়েছে জমি কেনা বেচা নিয়ে, এবং এর সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতেও এসছে, বিধায়কের নাম জড়িয়ে গেছে, ওরা সব করে। তাতে উন্নয়ন নতুন করে তেমন কিছু হয়নি, উন্নয়ন কিছু করেও নি। ফলে নিশ্চয়ই উন্নয়নের তো শেষ নেই, এগুলিকে আরো ডেভেলপ করা, ফলে এই ব্যাপারগুলো থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে বিধায়ক আছেন, তিনি প্রবীণ, কংগ্রেস দীর্ঘদিন করে এসছেন, আমরা যখন ছাত্র দল থেকে তিনি করেন, এখন এই দলে আছেন। উনি ঘুরছেন, যান বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু উন্নয়ন তো আমরা দেখছি না। মানুষ তো বলছে না যে বাজারগুলো আরো ডেভেলপ করার কথা ছিল, একটা বাজার নতুন করে ডেভেলপ হয়নি। সেদিক থেকে দাঁড়িয়ে যে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া হয়ে পড়ে দেখা যায়। স্যার, আমরা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বা আজকের দিনে একটি আলোচ্য বিষয়, একটি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেই বিষয়টিতে আমরা আপনার কাছ থেকে সেই স্পষ্টীকরণ চেয়ে নেব। ইতিমধ্যে একটি আলোচনা উঠতে শুরু করেছে প্রত্যেকের মুখে মুখে, এবং সেই বিষয়টা হচ্ছে যে আপনারই পরিবারের একজন সদস্য, ইতিমধ্যে দেখা যায় যে উনাকে বলা হচ্ছে যে ইস্ট পিএস থেকে উনাকে যে ল্যান্ড করাপশনে গ্রেফতার করা হয়েছে, এমন একটি কথা আমরা শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কতটুকু সত্যতা রয়েছে আমরা একটু জানতে চাইব। বলবো যে এটা তো এটা আমাকেও তো এরকম আমার বিরুদ্ধে আমার 2 বাড়িতে আমি সরকার আসার পরে আমার রামনগর বাড়ি এবং প্রায় 14 ঘন্টা সময় পুলিশ বাড়ির খবর সমস্ত কিছু আসবার চার্জ করেছে। তারপর লিখে দিয়ে আসতে হয়েছে আমার খয়েরপুর বাড়ি থেকেও, যে ছোট ভাই আমার ওইখানে পার্মানেন্টলি থাকে, আমিও তো চাই, জয়েন্ট প্রপার্টি আমাদের। সে নিজের ওইখানে আমাদের কৃষির যে কাজ ছিল সেই কাজটি করে, ওইখানে একটা ফার্ম তৈরি করেছে, এই কাজটি করে সে অতীতে কিছু প্রাইভেট কিছু নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল, কোন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, তাতে সে ছিল। কিন্তু এমন কোন অভিযোগ কোনো জায়গাতে নেই। এখন একটা ফেব্রিকেটেড অভিযোগ করে, আমি যেটা বলবো রাজনৈতিক ভাবেই তাকে সেখানে ইমপ্লিকেটেড করে আটকে রাখা হয়েছে, আমার ভাই বলি মনে হচ্ছে। ফলে অথচ সেম কেসে আমি আশ্চর্য, কোথায় করব, আরেকজন জামিনে আছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার নিশ্চয়ই দুষ্কৃতিতে বিচার হইতেই হবে। কিন্তু আমরা যদূর দেখেছি চাষির যা দিয়েছে তেমন কোন তথ্য প্রমাণ দিতে পারে, এটা কোর্ট ঠিক করবে, বিচার ব্যবস্থা আছে, এখন আছে, কিন্তু মনে হচ্ছে বিচার ব্যবস্থা প্রভাবিত। স্যার, নিরাপত্তার বিষয়ে কি বলবেন? বর্তমানে রাজ্যে নিরাপত্তা সম্বন্ধীয় বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন, যে রাজ্যে চলাফেরা করা কতটুকু নিরাপদ, এবং রাজ্যে আমরা প্রতিনিয়ত পূর্বে দেখতে পেয়েছি এমন বহু ঘটনা আমরা শুনতে পেতাম, অপ্রীতিকর ঘটনা, যেগুলি রাজ্যে আমরা যারা রাজ্যবাসীরা রয়েছে তাদের বহু ভীতির মধ্যে এমন অনেক সময় রয়েছে কাটাতে হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে বর্তমান সরকারের আমলে আপনারা রাজ্যে নিরাপত্তা বিষয়ক বিষয়টিকে কিভাবে দেখছেন? মানুষ তো নিজেরাই বলছে তার কোনো নিরাপত্তা নেই।
খুন তো একেবারে নিয়মিত, এবং বিজেপি নিজেরা খুনাখুনি করছে বিভিন্ন জায়গাতে। এটা আপনাদের মিডিয়ামের মারফত আমরা প্রথম জানি, তাদের দলীয় আন্দোলন। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। পুলিশ ব্যবস্থা শহরটিতে এমন হয়েছে, এমন কোন দিন যেন যে দিনে 2-4 মারা যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে না, এইটা আইন শৃঙ্খলা তো সাধারণ নেই। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ বিপন্ন। এই বিপন্নতা কোথায় যাবে? তবে মানুষ যাচ্ছে স্বাভাবিকভাবে ভোট হলে। আরেকটি দল যারা এখন সরকারের শরিক হয়েছে তাদের সম্পর্কে মানুষের মুখ কাটছে। যদি মানুষ নিজেরাই বলছে যদি আমরা কোনো জায়গায় আবার সুযোগ আছে ভোট দিতে পারি, তাহলে এই সরকার থাকতে পারবে না। যেহেতু স্যার প্রশাসনিক বিষয়ে আপনি প্রশ্ন তুলেছেন, সেখানে রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, অর্থাৎ উনার কাছে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে। তবে কি মনে হয় যে কাজ ঠিকভাবে হচ্ছে না? কি কারণে হচ্ছে না? মানুষ তো বলছে এটাই, ওনার কাছে তো স্বরাষ্ট্রমন্ত্রী তো সব দপ্তরই প্রায় ওনার কাছে, হেলথ ওনার কাছে, পিডাব্লিউডি ওনার কাছে, গুরুত্বপূর্ণ সব দপ্তরে তো ওনার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো কি কাজ হচ্ছে মানুষ তো দেখছে না। স্যার, আমরা যদি বলি যে যতটুকুই আমরা সাংবাদিক সম্মেলন দেখতে পাই, রাজ্য যে বর্তমানে দল রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী তারা বলেন যে বিরোধী দলের কথাই নাকি বা সাংবাদিক সম্মেলন হয় নাকি সেখানে শুধু রাজ্য সরকারকে কটাক্ষ করার জন্য এবং কোনো কাজ হচ্ছে না এইসব বলার জন্য। তো এরকম বক্তব্য তাদের থাকে। সেখানে দাঁড়িয়ে আপনারা কি বলবেন? আপনারা তো তথ্য অনুযায়ী কথা বলে থাকেন, তারপরেও তাদের এই বক্তব্য অনুসারে আপনার ব্যাপারটা তারা তো রাজনীতি যে তাদের একটা নির্দিষ্ট রাজনীতির চেয়ে ধর্মটা বড় তাদের কাছে, মানুষের কল্যাণ বড় প্রশ্ন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন কোন রাজনীতি করি না যেটা তথ্য ছাড়া, ঘটনা ছাড়া। কারণ আমাদের একটা আইডেন্টিটি আছে ত্রিপুরার মানুষের সমস্যার উপর দাঁড়িয়ে আমরা কথা বলি, এবং এই সমস্যার সমাধান না হলে আমরা লড়াই করে যাব। এটা ওনাদের কথার উপর নির্ভর করে আমাদের কিছু আসে যায় না, কারণ ওনারা রাজনীতিতে স্থায়ী হবে না। তারা তো কংগ্রেস দল থেকে এসেছিল, আবার কেউ কেউ বিভিন্ন ভাবে অন্য জায়গায় যোগাযোগ রাখে। আমরা যে অবস্থান আছে সেই অবস্থানে থেকেই আমরা মানুষের জন্য লড়াই করে যাব, তাদের পছন্দ হোক আর না হোক। আর যদি মানুষের কথা আমরা পছন্দ না করি, আমাদের তো একটা মাঠ দেয়নি মিটিং এর জন্য, আমরা পরে রাস্তায় করতে হয়েছে। এই মানুষ তো রাস্তাতেই পরে আসলো, বরং সেটা আমাদের একটু আমার মনে হয় বাড়তি সুবিধা হয়েছে। সাংবাদিকরা বলছিলেন যে মাঠে হলে তো যেভাবে এ হয়েছে এইটা অনেক বেটার হয়েছে, একসাথে সব আমার ধরো শহরের মানুষ সরাসরি দেখে ফেললো। ফলে মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সমস্যা নিয়ে আমরা কথা বলি, লড়াই করি, এটাই আমাদের কাজ। আমরা করে যাব, ওনাদের কথাতে আমাদের কিছু আসে যায়। স্যার, একেবারে সর্বশেষে রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে? রাজ্যবাসীর জন্য বার্তা, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য মানুষ প্রতিবাদে সামিল হোক। আমাদের সঙ্গে আসতে কোনো কথা নেই। অন্যায় দেখলে প্রতিবাদ করুন, সমস্যা দেখলে লড়াই করুন, যার যার মতো করে। এই সরকারকে আর সহ্য করা যাচ্ছে না। এই সরকারের পতন ঘটাবার জন্য রাস্তায় নেমেই পতন ঘটাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত রাজ্য রাজনীতি ছাড়াও কৃষি বা রাজ্যের বহু গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, এবং আপনাদের সামনে আমাদের সাথে যিনি ছিলেন ওনার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। সে অনুযায়ী এই মুহূর্তে আমাদের যে বিশেষ একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে
নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয় অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে TN ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য, আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত, নমস্কার। আমি মুনু ইংলিশ মিডিয়াম SS প্রাইমারি সেকশনে ছিলাম, নাও ডেপুটেড টেবারিয়া SB স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলির পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঁড়ি যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঁড়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং, ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দৈসিং বংশের মধ্যে। তো 7 পিঁড়ি নারাং এর মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিঁড়ি নারাং আমাদের দুইসিং বংশ। এটা এই সাউথ জোনের মধ্যেই সেই দুইসিং এর মধ্যে সেই নারাং পথটা, সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমং দি ইন্ডিজিনিয়াস মধ্যে, ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানে যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিং এর নতুন 8 পিঁড়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে, অর্থাৎ হ্যাঁ চুবালুই বুথ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে
সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর সাব টাইপ, যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুগলাই বুথু গঠন করার সময় আমিও ছিলাম। আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় গোষ্ঠী চাকরি করতো। যে কোনো ভাবেই হোক যেতে ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দুইসিং বসং মানে আপনাকে একটু বলি আমি, বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা 8ম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে কোমাং। কোমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট কোমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটার পরেই আছে এই রুয়াজা, যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল লইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রুয়াজা ছিল আগে। তারপরে হাপাল লইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন কোমাং থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাত পিঢ়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে, যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা চুগলাই বুথু আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোয়াজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাছড়া, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইটং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাটং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পিঢ়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের হাতে, আমাদের কাছে এখন কিছু অলিখিত নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমাদের আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে,
তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব। আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাড়ি না বা এই কমিউনিটির আমরাও বাড়ি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা ইয়ার মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডা পেশাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম দেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি। আমরা বোবাগড়াকে বলেছি আপনি যদি উপস্থিত স্বল্প সময়ে, বোবাগড়া বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন এবার, উনি 2020 নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় গিয়ে, তারপরে রোয়াজা তৈরি করছেন এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপুরি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দোষিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন, থানছাও ফাইদি, সাকাঙ্গ হিন্দি, জাতিনো তুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে। ওনারা বললো কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো। তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দোষিং বসংকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দোষিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও টিসিবির সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থা। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, তারপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওইরকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা
সেটাকে যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারায়ণ কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংখ্যা হ্যাঁ, দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, খাকলু, তাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। তা এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে একটু, উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব। আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ, উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, উনি আমাদের নতুন নারাং হবে। তো মুলবি যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে, এখানে নেই না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মুলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণেই আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চৌলাইবুতু, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি,
এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুই সিংহা থেকে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে বীরেন্দ্রের কি গাফলতি কাজ করলো কি হচ্ছে স্যার, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুই সিং বংশকে নিয়ে কাজ করি, এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুই সিং বসং যারা রয়েছে, দুই সিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, টিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে এর মধ্যে, টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন। এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি, টাইপেং, আসলং, কেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো ছে নেই, ত্রিপুরা চৌবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই বৈশিং বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারও বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা চৌবালয় বোধ স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে 7 পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা চৌবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা চৌবালয় মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্টও হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে কি কারণ রয়েছে টিসিবি থেকে এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের বৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চস্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব
ওই এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে, আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, হ্যাঁ, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে, তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে, অবশ্যই দেব। আমাদের যে 7 দিনের আগে দিদিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো ভালো, এটা বারবার চলে এসেছে, তখন যে কোনো ভাবে হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি, উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক সরিয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার দেশিং অংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব, কোথায় কোন সাব ডিভিশনে গন্ডার আছে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যাবেন যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে, আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো 5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা। আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের এমপ্লেন তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হ্যাঁ, কাজ করতে? আজকে আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযার্চনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা তৈরি করেছে অনেকে আমাদের এই গোত্রের মধ্যে। আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি হঠাৎ করে বলতে পারি।
স্যার আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটাই সমালোচিত রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথের উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায় এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে বাদ বাকিগুলি, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়দ্ধ রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা হয়েছে, সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই 200 বছরের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই 2 সিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই 2 সিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো, এবং সবাইকে আমার মনের থেকে এবং এই সমস্ত সারা 2 সিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারে আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া টিসিবির মনে কষ্ট পাক, সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি টিসিবির দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরি কমিউনিটির লোক ছিলেন, তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ মাধ্যমে হয়েছে। তো হলেই হতে পারে, এটা তাদের ব্যাপার, আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যাপার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকম তা না,
আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দেশিং প্রসঙ্গের যে ইমান বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন, এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসং এর জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন TN8 ভারতের পর্দায়। ধন্যবাদ। লিপি প্রদান করা এবং এই বর রোদ্দুরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ত্রিপুরাজ্যের অর্ধেক আকাশের তথা জনসংখ্যার অর্ধেকের প্রতিনিধিত্ব করে যারা এখানে এই পথসভায় মিলিত হয়েছেন, এই সভার সভাপতিমণ্ডলীর মাননীয় সদস্যগণ এবং এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগ্রামী মায়েরা, বোনেরা এবং তাদের সহযোগী সমস্ত বন্ধুদের আমি আমাদের ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি। এখানে আপনারা কত সংখ্যায় মিলিত হয়েছেন এটা শুধু আমি কেন, যারাই প্রত্যক্ষভাবে আপনাদের এই কর্মসূচিকে যারা দেখছেন, সামাজিক মাধ্যমের সম্প্রচারের মধ্য দিয়ে হোক বা স্বচক্ষে, আমরা শুধুমাত্র আপনাদেরকে এই সংখ্যায় দেখছি না। ত্রিপুরাজ্যের 42 লক্ষ আমাদের যে জনসংখ্যা তার অর্ধেক নারী। আপনারা সেই 42 লক্ষ নারীর প্রতিনিধিত্ব বটে, তার বাইরেও এই ত্রিপুরাজ্যের গোটা জনসংখ্যার তাদের ক্ষোভ, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের মনের আকুতি নিয়ে আপনারা এখানে আসতে বাধ্য হয়েছেন। এই সময়েতে নানা কারণে জনসংখ্যার অন্যান্য অংশের মতো আপনারাও সংসারের তার ঘানি টানতে গিয়ে নানাভাবে ব্যতিব্যস্ত, তার মধ্যেও একজন মা হিসাবে, একজন বোন হিসাবে আরো অতিরিক্ত শুধু আর্থিক না, আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে নানাভাবে আপনারা ভারাক্রান্ত। এই সময়েতে বোর্ডের পরীক্ষা হচ্ছে, আপনাদের ঘরের ছেলে মেয়ে, নাতি নাতনি, তারা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা
কর্মসূচিতে অংশগ্রহণ করছেন প্রায় প্রত্যেকেরই কিভাবে তারা তাদের এই জীবনের পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারছেন, সে কারণে একটা মানসিক যন্ত্রণা। অন্যদিকে আমাদের দেশের বর্তমান যে সরকার এবং এই রাজ্যের সরকার, যাদের পরিচালনায় ভারতীয় জনতা পার্টি মানে এটা তার বাইরের পোশাক। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই দলের আর্থিক কর্মসূচি হোক, সামাজিক কর্মসূচি হোক বা রাজনৈতিক ভাবনা চিন্তা, সব কিছু আবর্তিত হয় আরএসএস তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে। আর এই আরএসএস মানেটা কি? ঘটনাচক্রে এবার তাদের শতবর্ষ, তাদের সংগঠন তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে তারা বিশ্বাস করে মনুবাদে, মনুসংস্কৃতিতে। মনুবাদ বা মনুসংস্কৃতি মানে কি? সমাজে নারীদের জন্ম শুধু পুরুষের সেবা করার জন্য। সমাজে আমরা যে বলি নারী পুরুষ, এই শব্দ চয়নে এক ধরনের নারী এবং পুরুষের মধ্যে সমতা, সমান মর্যাদা, সমান ইজ্জত, এই শব্দ দিয়ে, এই শব্দ চয়নের মধ্য দিয়ে তা বোঝায়। কিন্তু মনুবাদে বলা হয় যে না, নারী শুধু পুরুষের নিমিত্ত, তাকে পুরুষকে সেবা করার জন্য, সে নারীকে যতটুকু দেয়ার, তার সম্পর্কে যতটুকু ভাবার, এর বাইরে নারীদের আর কোনো অধিকার নেই। আজকে আমাদের দেশের সরকার, ভারতীয় জনতা পার্টি বা রাজ্যের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, রাজ্যের ডাক্তার মানিক সাহার নেতৃত্বে, এরা মুখে যতই বেটি বাঁচাও, বেটি পড়াওয়ার কথা বলো, তারা লোক দেখানো। এই সেদিনও আস্তাবল মাঠে একটা জনসভা করে গেছেন, তাদের ডুবন্ত নৌকা বাঁচানোর মরিয়া চেষ্টা হিসাবে জবরদস্তি করে কিছু লোককে এখানে এনেছেন। এখানে এসে বিপিএল ঘরের শিশু সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান বা যে মাধ্যমিক 12 পাস করলে পরে বালিকারা যারা ভালো রেজাল্ট করবে, তাদের জন্য কিছু এরকম কর্মসূচি ঘোষণা করেছে। এগুলি সব লোক দেখানো। যদি আজকে দেখা যায় গোটা ভারতবর্ষে নারীদের উপরে যে সমস্ত অত্যাচার হচ্ছে, বঞ্চনা হচ্ছে, তাদের অধিকারকে যেরকম ভাবে অস্বীকার করা হচ্ছে, প্রায় প্রতিটি সংসারে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে নিষ্পেষিত হচ্ছে, তার পেছনে মূল কারণ ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দর্শন, যা আরএসএস দ্বারা নির্দেশিত মনুসংহিতা বা মনুবাদ, এটাকে অনুসরণ করেই আজকে নারীদের সমস্ত অধিকারকে তারা বলুণ্ঠিত করছে। তার ফলশ্রুতি
আমাদের দেশে নারী নির্যাতন, আমাদের দেশে নানা ধরনের অবিচার সেটা বাড়ছে, যে কারণে আপনারা ত্রিপুরাজ্য গণতান্ত্রিক নারী সমিতি বাধ্য হয়েছেন এই সময়েতে, এখন যখন এ রাজ্যে কাজ এবং খাদ্যের অপ্রতুলতা, গ্রামের এগার কাজ নেই, টুয়েপের কাজ নেই, শিক্ষিত বা অর্ধশিক্ষিত গ্রামীণ বা শহরের যুবক যুবতী তারা কাজ পাচ্ছে না, হন্যে হয়ে ঘুরছে, ছিটে ফোটা সরকারের বরাদ্দ সেই বরাদ্দ জনগণের কাছে পৌঁছচ্ছে না। সারা ত্রিপুরাজ্যে একটা সিন্ডিকেট রাজ, কমিশনের রাজত্ব। আজকে গত 7 বছর ধরে লাগাতার এই ত্রিপুরাজ্যকে দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে, দুর্নীতির একটা মহাকুম্ভে পরিণত হয়েছে ত্রিপুরাজ্য। সেই জায়গায় স্বাভাবিকভাবেই মায়েরা, বোনেরা যারা সংসার আগলে রাখেন, যারা সেই সংসারের অন্য সদস্যরা যতটুকুই তারা কামাই করেন, সেই কামাই সেটাকে টেনে ফুলে যেভাবে হোক পরিবারের সদস্যদের খাইয়ে পরিয়ে যেভাবে রাখতে হয়, এতে তাদের সবচেয়ে বেশি যক্কি সামলাতে হয়। আপনারা শুধু এই ত্রিপুরাজ্যের যারা বিরোধী দল করেন, ত্রিপুরাজ্যের সচেতন নাগরিক, তাদের অভিযোগ না, যদিও সরকার নানাভাবে অস্বীকার করেন, কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক যে মন্ত্রীকে দায়িত্বে বিজেপির অন্যতম নেতা অমিত শাহ, তার মন্ত্রক থেকে প্রতি বছর আমাদের দেশে যত প্রকারের অপরাধ হয়, খুন খারাপি, চুরি, ডাকাতি, ছিনতাই, ড্রাগ, বধূ হত্যা, নারী নির্যাতন, সমস্ত ধরনের, তার সাথে আধুনিকভাবে ইলেকট্রনিক অপরাধ যেগুলি হয়, যেগুলোকে বলা হয় সাইবার ক্রাইম ইত্যাদি, অন্য মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়ে যায়, জমি জমা সম্পত্তির কাগজপত্র জালিয়াতি করে কিছু দুষ্ট লোক, এরা সমাজকে ঠকিয়ে কোটি কোটি টাকা আহরণ করে। এই সব কিছুরই সারা বছরের সমস্ত তথ্য সংগ্রহ করে এটা প্রতিবেদন তথা রিপোর্ট বের হয়, সংক্ষেপে যার নাম এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বড়। এই রিপোর্টে কি দেখা যায়, বিগত কয়েক বছর ধরে এই ছোট্ট ত্রিপুরাজ্য, যার জনসংখ্যা মাত্র 40-42 লাখ, পশ্চিমবাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কোন কোন জেলার, একটা জেলার জনসংখ্যাও নেই, যদিও আমাদের ত্রিপুরাজ্য এখানে 8টা জেলা, কিন্তু বড় রাজ্যের একটা জেলার জনসংখ্যার সমান জনসংখ্যা আমাদের নেই। ভারতবর্ষে যেমন উত্তরপ্রদেশের মতো রাজ্য আছে, 18-19-20 কোটি জনসংখ্যা, তারপরে বিহার, পশ্চিমবাংলার মতো রাজ্য আছে 10-15 কোটি জনসংখ্যা। সে তুলনায় এই মাত্র 40-42 লক্ষের জনসংখ্যার এ রাজ্য অপরাধের তালিকায়, অপরাধের পরিসংখ্যানে প্রতি 100 জনে, প্রতি 1000 জনে এখানে যে
অপরাধগুলি হয় এবং সে অপরাধের মধ্যে বাছাই করে কয়েকটা অপরাধ। প্রথম অপরাধ হলো নারী নির্যাতন। নানাভাবে, শুধু পণের জন্য বধূ হত্যা না, তার সাথে কন্যা সন্তান অপহরণ, আরো নানাভাবে নারীদের বিরুদ্ধে, কন্যা সন্তানদের বিরুদ্ধে যে অপরাধ হয়, এই তালিকায় জনসংখ্যার অনুপাতে বিগত কয়েক বছর ধরে ত্রিপুরা সারা দেশের মধ্যে সবার উপরে। তার সাথে হলো অস্বাভাবিক মৃত্যু। এই অস্বাভাবিক মৃত্যুর তালিকাতে নারী এবং পুরুষ প্রায় সমান সমান। কেন অস্বাভাবিক মৃত্যু হয়? সংসারে যখন অনিশ্চয়তা, দারিদ্র্যের কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, বেকারিত্বের কারণে, এই কারণে যখন মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, শেষ পর্যন্ত কোনো ধরনের সেরকম যে নিশ্চয়তা না পেয়ে, সমাধান খুঁজতে না পেরে মানুষ আত্মহত্যা করে নানাভাবে। এটাকে অস্বাভাবিক মৃত্যু বলা হয়। তার সাথে নিখোঁজ হয়ে, অপহৃত হয়ে যত্রতত্র ব্যবহারিক লাশ পাওয়া ইত্যাদি, এগুলোও এই তালিকার মধ্যে হয়। তার মধ্যে হয়তো বা বিন্যাস হতে পারে। সেই ক্ষেত্রেতেও অস্বাভাবিক মৃত্যু ত্রিপুরাজ্য সারা দেশের মধ্যে প্রথম। তার সাথে রাজনৈতিক অপরাধ, শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কেউ যদি প্রশ্ন তুলে, তাকে দৈহিক আক্রমণ করো, তার বাড়ি জ্বালিয়ে দাও, তার জীবিকার উপর অবরোধ তৈরি করো। 2018 ইংরেজিতে এই রাজ্যে বিজেপির আইপিএফটির জোট সরকার আসার পরে 2017 লোকসভা এই বিধানসভা নির্বাচনে তাদের বক্তৃতা কি ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা তাদের তৎকালীন সভাপতি এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক, স্লোগান কি ছিল? এই ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার কোনো কাজ করে না, এখানে কোনো উন্নয়ন হয়নি, এসব কোনো অভিযোগ তখন ছিল না। মানুষকে ভরকানোর জন্য তাদের বক্তৃতা ছিল বামফ্রন্ট সরকার 25 বছর যা করেছে, যদি বিজেপি আইপিএফটি জোট সরকার তৈরি হয় তাহলে তার দ্বিগুণ হবে। এটা শুধু মুখের কথা না, ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে 299টা প্রতিশ্রুতি, এই 299টা প্রতিশ্রুতির মধ্যে যদি দেখা যায় তার 15-20টা হবে শুধু নারীদের জন্য, কন্যা সন্তান থেকে শুরু করে বিধবা মা, বয়স্কা মা, তাদের কল্যাণে। তাদের যদি সরকার তৈরি হতে পারে, কি সমস্ত কর্মসূচি তারা গ্রহণ করবেন? সেই মিথ্যা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে কালো টাকার জোরে এ রাজ্যে বিজেপি আইপিএফটির জোট ক্ষমতাসীন হওয়ার পর পরবর্তী সময়েতে তীব্রমথা যারা আড়াল থেকে এই বিজেপি সরকার আনার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছে, এই প্রতিশ্রুতিগুলোর একটাও কার্যকরী হয়েছে কি? 100 দিনের জায়গাতে 200 দিনের এগার কাজই হোক, 340 টাকা মজুরি হোক,
বা নারীদের জন্য গালভরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল কিছুই হয়নি। সরকারি চাকুরি বা বেসরকারি চাকুরি বা কর্মসংস্থানের ক্ষেত্রেতেও তাদের প্রতিশ্রুতির ধারে কাছেও তারা পৌঁছতে পারেনি, বা এগুলো রূপায়িত করার জন্য তারা দ্বিতীয়বার সে শব্দগুলো তারা উচ্চারণ করছে না। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বহিরাজ্যের টিভি চ্যানেলগুলো ভাড়া করে কোটি কোটি টাকা দিয়ে সরকারের প্রচার, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মুখশ্রী দেখিয়ে প্রচার এ রাজ্যে না হচ্ছে, গ্রামীণ বা শহরতলির যারা দৈনন্দিন কাজ করে তাদের কর্মসংস্থান না হচ্ছে, শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক। আমরাও জানি সমস্ত যুবক যুবতীকে সরকার তাদের পক্ষে চাকরি দেওয়া সম্ভব না, কিন্তু যে কথাগুলি বলা হয়েছিল প্রথম বছরে প্রথম মন্ত্রিসভা থেকেই 50,000 চাকরির জন্য সমস্ত বন্দোবস্ত করা হবে, পরবর্তী সময়েতে 5 বছরের মধ্যে 7 লক্ষ কর্মসংস্থান হবে, 5 বছর পরে আবারও 2 বছর ত্রিপুরাজ্যের জনগণকে নানাভাবে ভাওতা দিয়ে ত্রিপুরা মাথার হাত ধরে আবার ক্ষমতায় আসলো, 2 বছর পেরিয়েছে, তার ধারে কাছেও নেই। বিধানসভাতে লিখিতভাবে তাদের সেই তথ্য উপস্থিত করতে হয়। আগামী 21শে মার্চ আবার বিধানসভাতে তথ্য পেশ করতে হবে। বাস্তবের সাথে তাদের যে দাবি, তাদের যে প্রচারের আকাশ পাতাল ফারাক, সে কারণেই আজকে বেকার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, অভাব, মানুষ ক্ষুব্ধ, মানুষ প্রতিবাদে রাস্তায় নামছেন। প্রায় প্রতিদিন 365 দিন ত্রিপুরাজ্যের মধ্যে, ত্রিপুরাজ্যের নানা প্রান্তে এমন একটা দিন বাদ যায় না, শুধু পতাকা হাতে নয়, আপনাদের মতো করে সংগঠিতভাবে, অসংগঠিতভাবেও, স্বতঃস্ফূর্তভাবেও মানুষ পানীয় জলের জন্য, রাস্তার জন্য, রেগায় কাজ করে মজুরি পাওয়ার জন্য, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ, চিকিৎসার সুযোগ পাচ্ছে না, ছেলে মেয়েদেরকে যে সমস্ত স্কুলে পাঠিয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকা নেই, এমনকি বাচ্চা ছেলে মেয়েরাও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। শাসক দল ভারতীয় জনতা পার্টি, যারা জনগণের এই ন্যায্য দাবি নিয়েও যারা তাদের সমস্ত সংবেদনশীলতা হারিয়েছে, উদাসীন, তাদের টিকে থাকতে হবে। টিকে থাকতে হলে পরে তার একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার অঙ্গ হল যুব বয়সীদের, নতুন প্রজন্মের একটা ভালো অংশকে নেশা, বাং, গাঁজা, ইয়াবা, ব্রাউন সুগার ইত্যাদি ইত্যাদিতে যুক্ত করে দাও। মুখে খুব সুন্দর মিষ্টি স্লোগান, নেশামুক্ত ত্রিপুরা গঠন করব। আজকে ত্রিপুরা, আজকে নেশাযুক্ত ত্রিপুরা, এটাও ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর অন্যতম অঙ্গ। কথায় কথায় তারা বলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা বানাবে। শ্রেষ্ঠ ত্রিপুরা হয়নি, মডেল ত্রিপুরা হয়নি, কিন্তু নেশা, নারী নির্যাতন, ত্রিপুরাজ্যের যে গরিব মানুষ তাদের অধিকার ছিনে নেওয়ার ক্ষেত্রেতে ত্রিপুরাজ্য আজকে অন্যতম নজির সেখানে তৈরি করেছে। তারই ফলশ্রুতি আজকে বেকার সমস্যা, তারই ফলশ্রুতি আজকে আইন শৃঙ্খলার অবনতি, যার শিকার সাধারণ মানুষ,
আর এই সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় শিকার আমাদের মা বোনেরা, আজকে মহিলারা। সেটাই আপনাদের দাবি সনদে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা গণতান্ত্রিক পথে, সাংবিধানিক পথে সারা ত্রিপুরাজ্য থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপালের কাছে আপনারা ডেপুটেশন দিয়েছেন। আজকে এ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়ে সরকারের কর্ণগোচরেও নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ত্রিপুরাজ্যের যে বর্তমান সরকার, তারা শুধু আপনারা কেন, ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষের তাদের আকাঙ্ক্ষার কথা, ক্ষোভের কথা তারা শুনবেন। বিগত 7 বছর ধরে তাদের আচরণ দেখে এটা সেরকমভাবে মনে হয় না, শুনবেন না তারা। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই এখানে শেষ করলে হবে না। ত্রিপুরাজ্যের সব অংশের গণতান্ত্রিক মানুষের কাছে সেই বার্তা পৌঁছানোর মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের শোষিত, বঞ্চিত এবং সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ, ট্রাইবেল, নন ট্রাইবেল সবাইকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী, জনবিরোধী, গরিবের শত্রু এবং নারীদের পরম শত্রু এই সরকারের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক প্রতিরোধ আরো জোরদার করতে হবে। সেই জায়গায় ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক শক্তি তার প্রতিনিধি হিসাবে, ত্রিপুরা বিধানসভার বিরোধী দলগুলোর নেতা হিসাবে আমি শুধু আপনারা যারা গণতান্ত্রিক নারী সমিতি, আপনাদের কাছে না, ত্রিপুরাজ্যের সমস্ত জনগণ এবং তার মধ্যে যারা আপনারা অর্ধেক জনসংখ্যা নারীদের কাছে এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, আগামী দিন আপনাদের সাথেই হাতে হাত ধরাধরি করে এই রাজ্যের এই স্বৈরাচারী, এই বিজেপি আইপিএফটি মথা সরকার, এখানে আবার ত্রিপুরা মথার সম্পর্কে একটু বলতেই হয়। ত্রিপুরা মথার তৈরি কেন ত্রিপুরাজ্যের মধ্যে? কিছুই না, এটা নতুন আমরা দেখছি তা নয়। অতীতেও এই ত্রিপুরা মথার যারা আজকে নেতা, আমি সমর্থকদের কথা বলছি না, অনেক সাধারণ মানুষ তারা ভুলের ফাঁদে পা দিয়ে তারা কদিনের জন্য বিভ্রান্ত হন, কিন্তু আজকে যারা নেতারা, কি প্রদ্যোৎ মাণিক্য কিশোর বা এডিসিতে যারা আজকে সরকার চালাচ্ছে, তাদের পূর্বপুরুষরা কারা? অতীতে তারা ত্রিপুরা উপজাতি যুব সমিতি, আইএনপিটি ইত্যাদি ইত্যাদি বহু নামে বিভিন্ন সময়েতে তারা আবির্ভূত হয়েছিল। তখনও তাদের একটা উদ্দেশ্য ছিল বামফ্রন্ট বিরোধী, সিপিআইএম বিরোধী। বামফ্রন্ট, সিপিআইএম মানে যারা বিকল্প কর্মসূচির হাত ধরে এই স্থল বেষ্টিত ত্রিপুরা, এই ত্রিপুরাজ্য সে রাজন্য কাল থেকে একদিকে এখানকার যারা পিছিয়ে পড়া ট্রাইবেল অংশের মানুষ, এদের জীবন সংস্কৃতি একেবারে তলানিতে, তার সাথে যুক্ত হয়েছে দেশভাগের অনিবার্য ফসল হিসাবে উদ্বাস্তু আগমনের পরে উপজাতিরা যারা এসছেন, এই দুটি অংশের মানুষের সাথেই তৎকালীন সরকারগুলো নানাভাবে ছিনিমিনি খেলা খেলেছে। বামপন্থী ফ্রন্ট সরকার সমস্ত সীমাবদ্ধতা, সমস্ত ধরনের অসুবিধার মধ্যে দাঁড়িয়েও এই ত্রিপুরাজ্যকে বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সাক্ষরতায়, ভূমি সংস্কারে,
মানুষের অধিকার প্রতিষ্ঠায়, নানা ধরনের সামাজিক নিরাপত্তা, যা 33-34টা ভাতার মধ্য দিয়ে সারা দেশের মধ্যে এই ত্রিপুরার যে একটা উদাহরণ তৈরি করেছিল, নারী নির্যাতন, সাম্প্রদায়িক সংঘাত ইত্যাদি তলনিতে নিয়ে এসেছিল। কিন্তু আমাদের দেশের কায়েমি স্বার্থ, যারা বিভিন্ন রাজনৈতিক দলের নামে আমাদের দেশে বিভিন্ন সময়তে বিভিন্ন রাজ্যে অতীতে বা বর্তমানে খুব সক্রিয়, তাদেরকে সহযোগিতা করার জন্য সেই 1967, 1980, 90, 2000 শুধু রাজনৈতিক দল এরকম মুখরোচক স্লোগান দিয়ে নয়, এমনকি সশস্ত্র সন্ত্রাসবাদী তৈরি করে টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্সের মতো শত শত নিরীহ মানুষ, আরক্ষা কর্মী, সরকারি কর্মচারীকে অপহরণ করে, খুন করে বামফ্রন্ট সরকারের কর্মসূচিকে কিভাবে প্রতিহত করা যায় সে কাজ করেছিল। আজকে যারা তিপ্রামথা, যারা তিপ্রালেন, গ্রেটার তিপ্রালেন, কখনো নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট, ওই দিল্লি জানা হোগা, এ সমস্ত নাটক করে জনগণকে ভাগ করে, ট্রাইবেল নন ট্রাইবেলকে ভাগ করে, শ্রমজীবী অংশের মানুষকে দুর্বল করে, তাদের ঐক্য শক্তিকে খর্বিত করে তারা বিজেপি তাদের যে কর্মসূচি বিভাজনের, লুটের, আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে লুটের শ্রেষ্ঠ রাজ্য তৈরি করেছে, তারা সক্রিয়। কাজে তাদের বিরুদ্ধেও এ রাজ্যের গণতান্ত্রিক শক্তিকে আপনারা মায়েরা, বোনেরা, অতীতে কুমারী, মদতী, রূপশ্রী সেই 1948-49 মহারাজার সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদের মৃত্যু বরণ করে এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের পথ দেখিয়েছিলেন। আপনারা সেই মায়েদের, কুমারী, মদতী, রূপশ্রী ঘটনাচক্রে এই মাসেই তো তার শহীদান দিবস আমরা কদিন বাদে উদযাপন আমরা করব। তারই উত্তরসূরি আপনারা, সে ঐতিহ্যের অংশীদারি আপনারা, তাদের পতাকা আপনাদের হাতে। কাজে সেই পতাকাকে আরো ঊর্ধ্বে তুলে ধরে এই রাজ্য থেকে আরএসএস, বিজেপি এবং তাদের প্রতিভূ ত্রিপুরামথা আইপিএফটিকে ত্রিপুরা থেকে বিদায় করার জন্য সেই লড়াইয়ে নামতে হবে। এই লড়াই ছাড়া আপনাদের এই দাবি পূরণ হবে না। এই লড়াই ছাড়া আপনাদের যে আজকে নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, এ থেকে আপনারা সংসারকে আলো করার, সংসারকে রক্ষা করার সে বাতাবরণ পাবে না। সেই কাজে আপনারা আগামী দিন আরও জোরদারভাবে ব্রতী হবেন এই আশা ব্যক্ত করে এখানে যে আপনাদেরকে আপনাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করার জন্য যে সুযোগ দিয়েছেন কথা বলার, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্যে বর্তমানে আজকে আমরা বিশেষভাবে যদি বলি, কৃষি যে পেশা একটি রয়েছে সেটি প্রচুর প্রাচীন পেশা এবং ভারতে কৃষক সম্প্রদায় একটি গুরুত্ব বিচার বিবেচনা করে রিপোর্ট পাঠানোর জন্য। তো এভাবে আমরা কমিটি গঠন করা হয়েছে অনারেবল এডুকেশন রবীন্দ্র দেববর্মাকে চেয়ারম্যান বানিয়ে। গত 30/8/2023 আমরা কমিটি গঠন করেছি। সদস্য হিসাবে আছে উমাশঙ্কর দেববর্মা, অনারেবল এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, পিউবিসি তৎকালীন আছে দিলীপ বর্মন, মেম্বার সেক্রেটারি। আর যে এলাকাতে ভিজিট করবে ওই এলাকার এমডিসি কে নিয়ে একটা ভিজিট করে রিপোর্ট জমা দিবে। এই রিপোর্টে অনুযায়ী আমরা নতুন 22টা সাব জোনালগুলিকে পুনর্গঠন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো
আপাতত কমিটির রিপোর্ট না আসার পর আর মহোদয়, ওনারা কি এই রাজ্যে নারীদের সমস্যা সম্পর্কে একটুকু খবরাখবর নিতে নারাজ? অথচ আমরা কি দেখছি? আমরা দেখছি যে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে I have gone through this budget speech and documents. First of all, I would always like to address the opposition. आपका opposition रहेगा तो हम लोग भी honest और सतर्क रहेंगे. And I think Honorable Chairman, the way हम लोग अपने आप को कंडक्ट करते हैं PTADC, हमको स्टेट से बहुत चीज सीखना है. But I think the way the opposition and us, we work here, especially with the honorable leader of the opposition, I must admit that this is the best way democracy can flourish, and I appreciate the concerns. अभी चाकमा बाबू ने बात किया अधिकारिक शिव मंदिर. I think जहां में लोग पहले से जा रहे हैं, I think we should develop them as tourism sites. मैं in fact I got late today because मैं चौदह देवता मंदिर में था. हमारे एरिया जो मंदिर है, ट्रेडिशनल एरियाज है, मंदिर में एनक्रोचमेंट हो रहा है और कुछ चीज जहां में डेवलपमेंट हो, सजेशंस हो. I have seen this from every member of the opposition. आपका सजेशन most of the time constructive raha hai, and I appreciate that. Whether it was inclusion of village council outside ADC by Bidyut Department, whenever Mr. Chakma Babu has spoken, he's always spoken very nicely. Everyone. Our biggest challenge in budget हमेशा रहता है कि our biggest challenge is that our budget is passed but never approved by the respective state governments. State government itself has its own problem. और हमारा जो पिपरासा अकॉर्ड है, ऑनरेबल चेयरमैन साहब, उसमें मैंने इसको एड्रेस करने की कोशिश की. फॉर द लास्ट 1 year 6 राउंड्स ऑफ मीटिंग्स हो चुका है और फाइनेंशियल फंडिंग के लिए गवर्नमेंट ऑफ इंडिया से हमने और उनके रिप्रेजेंटेटिव से हमने कई बार बात की. फंडिंग रिमेन्स अ वेरी बिग कंसर्न. जस्ट नाउ ऑनरेबल EM Kamal Koloi said that agency. I think यहाँ में we have the leader of the opposition, the members from the opposition and from the party which is ruling right now. We can never become an agency because agency people are hired. We are voted to office. We have not been hired. We have been elected. And when we become elected, we are answerable to the people who have voted for us. So while many people may say that TTADC is an agency, we are a government which has been elected by the people. Unfortunately, the attitude has been never to take the TTADC seriously. It is not from now. It was there during the government of the left, during continuous regime of the left, and today also. We have not been taken seriously. But I am hopeful that if we can, and now that these deliberations are in front of camera, I am hopeful that our people will understand that
despite us being elected by them, their vote means nothing when it comes to TTADC, and the vote for assembly means more. The government of India has to create employment, and they cannot create employment without the support of the district councils. Whether it is in Meghalaya, whether it is in Mizoram, whether it is in Bodoland, Karbi Anglong, Dimasa Hasao, and most definitely in TTADC. If the government cannot give jobs, because government is already spending maximum of his money in salaries for the employees, then the government has to think about creating avenues, and tourism is definitely one more line. The skill center that we have signed an MOU with today is a positive direction. Recently, Honorable Chairman Sir, I met the Chief Minister of Tripura, and I told him that you all want to open a 5-star hotel in Tripura. Where will you give jobs from? If we have a hotel management institute, our boys and girls can get training there, and then they will be employed. So when we say that we are opening hotels, restaurants, tourism activities, you need qualified, skilled manpower to employ them. Today, if Taj is opening a hotel, they need to set up a hotel management skill center. Otherwise, again, the employees will come from outside. Our hospitals, we have, as EM Kamal Kawai Health has said, हमारे हॉस्पिटल्स में स्टाफ के शॉर्टेज है, लेकिन हम लोग एम्प्लॉइज को सैलरी नहीं दे सकते, एडीसी नहीं, स्टेट गवर्नमेंट. We are conducting a seminar and I would request चकमा बाबू आप भी अटेंड कीजिए हमारे साथ. आज अगर हम लोग त्रिपुरा में नौकरी नहीं दे सकते हैं, जापान 35% of Japan's population is above 60 years old. It's an aging population. उनको हेल्थ केयर नर्सेस का दरकार है, मेल एंड फीमेल. टुडे अगर हमने ये MOU किया है and we can give 50, 70, 100 nurses a chance to get jobs in countries like Japan. After accommodation, fooding, lodging, an average nurse will get 1.5 lakh to 2 lakhs. Economy of a state is not necessarily developed in the state. Today, if you go to Punjab, maximum money of Punjab comes from people who are working outside in Canada and England. They are working there, they are sending money back to Punjab. If you look at Kerala, maximum Malayalis are working in Dubai, Bahrain, Muscat, Oman, Qatar. They are earning lakhs and lakhs of money and sending money back to the country. Today also, if you notice, a lot of Tiprasas are working outside, doing very well for themselves and sending money back to their homes in villages. But if we have to make these Tiprasas and people of Tripura by and large capable of getting jobs, we have to give them proper schools, proper language communications, education, proper skill set. And for that, TTADC has been repeatedly going and giving projects to the government of Tripura to be sent to Delhi. एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा ADC को छोड़कर नहीं बन सकता. You cannot create a Tripura by ignoring the ADC areas.
Sometimes some of the leaders have an attitude that ADC, asking only for ADC means we are being selfish. Some people say that newspapers say that we are being, I have read in newspapers that we are being communal, Sampradayak is the word. But let me tell you, when projects come, and 90% of the projects which have come in the last 30, 40 years, they have come to Agartala. Have we called the people of Agartala Sampradayak? Selfish? No. If today ADC is not only about tribals, we have a significant Bengali population, Muslim population, Manipuri population living in the ADC areas. So when we are speaking for ADC, we are also speaking for every citizen who are living in ADC areas. I am very happy that our opposition is also appreciating what I am saying. I hope you appreciate what I am saying, Honorable Chairman. I am speaking through you. ADC was not created for no reason at all. It was created to address the people who are staying in rural part of Tripura, their pain, their aspiration. I have Shailendra Nath ji here from Kanchanpur. He is from an open sea. The money which comes to his constituency is nothing. Just next to Kanchanpur, you will have Kailash Sheher. The money which will come there is far more outside non-ADC area than ADC area. Shailendra Nath ji is suffering because of this difference in funding. If you just go here, outside Kumalo, and nobody is complaining, we are not saying why. You go to Jilania, National Highway, everything. Just half a kilometer is Kumalo, but all the money which is put in hospitals, even if the airport comes, that side. So why your Eklavya school, which is supposed to come up for the benefit of Tiprasa, tribal, indigenous students, quite a few of them are outside ADCS. So these are questions. Today, you want to promote tourism? Absolutely, we should promote tourism. Agartala needs to be also developed. I am all for it. But where are you going to get the people who are going to benefit from tourism? Kamal Paloi, the Honorable EM, said that tourism is very important. Do you know why tourism is important? वो नौकरी दिलवाता है। आज कोई कलकत्ता में पैसा कमाता है, बॉम्बे में पैसा कमाता है, गुवाहाटी में पैसा कमाता है, बैंगलोर में पैसा कमाता है, 11 महीना, साल में 1 महीना छुट्टी के लिए वो सिक्किम जाता है, वो मेघालय जाता है, और जो पैसा 11 महीना में उन्होंने बॉम्बे, बैंगलोर, कलकत्ता, गुवाहाटी में कमाया, वो चेरापूंजी में खर्च करता है, गैंगटॉक में खर्चा करता है, और जो गैंगटॉक में काम करता है, जो चेरापूंजी में काम करता है, वो लोकल है, कोई बाहर का नहीं है। हमारा परिस्थिति देखिए, ऑल ऑफ अस, अभी गर्मी आएगा, पूजा के टाइम आएगा,
I'm talking about puja. 11 महीना हमने यहाँ में पैसा कमाया. During pujas, during Christmas, summer vacation, सब लोग will go outside. Money from Tripura will go outside. So we have to think about creating tourism. Dumbur, one of the finest places, but there are no connectivity. Matabari is a Shakti Peeth. You know, Chakma Babu में on a lighter note, Honorable Chairman साहब, जब कोई ट्वीट करता है पॉलिटिशियन लोग, जिसका भी जन्मदिन हो, आसाम का मुख्यमंत्री का हो, प्राइम मिनिस्टर का हो, कोई भी बड़ा सेंट्रल मिनिस्टर का हो, जन्मदिन का हार्दिक शुभकामनाएं, मां त्रिपुरा सुंदरी आपको आशीर्वाद देगा. हमने मां त्रिपुरा सुंदरी का क्या किया? अयोध्या टूरिज्म साइट बन गया, कुंभ टूरिज्म साइट बन गया. हम लोग ने क्या किया है टू डेवलप रिलीजियस टूरिज्म? फॉरेस्ट एंड ट्रेडिशनल ड्वेलर्स, चकमा वो आपने आज दिल का बात. Today, we are also following traditional practices. आज समाजपति को इतना इज्जत मिल रहा है. This is an initiative taken time to time. हम लोग मिलते हैं, आज भी 14 देवता के वहां से ही हम लोग आए. I have taken the initiative because to revive our history, to revive our culture, is not to revive the history of one family. I am not trying to revive the family of the Maharajas. I am trying to revive the history and identity of the state of Tripura and the Tiprasa people who live here. Now if nephew Rio tries to revive the Naga history, he is called a proud Naga. If in Bengal, Mamata Banerjee tries to revive the Bangla history, Swami Vivekananda ho ya Rabindranath Tagore ho, then she is called a proud Ma Mati Manush Bengali. If in Assam, Sarbananda Sonowal or Gogoi ji or Hemanta Biswa Sarma wants to revive Kamakhya, Tolatol Ghar, Ranghar, Sip Sagar, Mida, Mithi, their traditional festival, they are called proud Assamese Ahoms. Here we try to revive our culture, whether it is Buisu, whether it is Gariya, whether it is Tring, whether it is any of our traditional festivals. Then we are called, अरे ये तो पैसा बर्बाद कर रहा है. Because somebody is unfamiliar with a tradition does not mean that we will stop trying and giving up. So today, this budget speaks about our aspiration, हमारा आशा क्या है, हम क्या करना चाहते हैं. पिछले बहुत सालों से, not even during before Tipra Mata came to power, even when Radha Charan was here, even when Harinath Dev Burma was here, even when we had Debabrata Koloi, we have presented budgets. Many times we have presented budgets. Every time, budget, good or bad, we have tried to, what was inside our heart, we have tried to tell that to the state government. This is what we want to do. Most of the time, this is what is happening. Because some people think our priorities is not their priorities. And I hope that in our Tiprasa court and by the grace of God in this
current dispensation which is there in Agartala, they try to understand the sentiment of our people, the hopes of our people, the dreams, the aspirations of our people. Otherwise, if you want to keep people poor, if you want to keep people uneducated, if you want to keep people the way they are, then obviously we have been elected by the people. Next year is elections. People will not vote for us. But the people, because now there is live telecast of these sessions, I hope the people जिन्होंने हमें वोट किया वो भी समझेंगे कि हमने कोशिश किया, ऑपोजिशन ने कोशिश किया, लेकिन अंत में पैसे देने वाला कोई और है। और जब तक आप हमें बंदूक देंगे और बंदूक के अंदर गोली नहीं होगा, वो बंदूक का कोई फायदा नहीं। This year, I am very happy with the budget. It is a realistic budget. 60% of the money has been allocated for development. We are not an employment agency. Our job is not to only employ people. Our job is to also bring in development. Now, most of the employees have been employed much before we came to power, much before opposition also got elected. That is something that we have brought forward from the past. But if the government, the central government and the state government can give us funds so that we can bring in development, bring in a certain amount of skilled education, bring in employment through self-generation, give chance to our people to compete with students from different parts of the Northeast, then एक Tripura श्रेष्ठ Tripura बनेगा. If the government feels that ADC is not capable, then the government should write to the government of India and scrap TT-ADC. But don't cosmetically keep TT-ADC alive. Don't keep us alive but give us limited oxygen. One day, a very senior leader whom I know for a very long time, Vidyut, he had once said, we are deprived of oxygen. Chakma Babu, we are all deprived of oxygen. And oxygen is not only money. We are deprived when we present something. Elected people like us, we present something and then our bills are sent. They remain in Raj Bhavan. They are not even sent back. Projects are sent. We don't know what happens to the projects. And then we hold our heads in shame in front of our own people. There are many things that we can learn from the rest of India. But I am very happy and I support this budget. In support of this budget, I want to also, I don't know how many times we will be interacting. But हमारे बाद भी गवर्नमेंट आएगा, हमारे बाद भी ऑपोजिशन रहेगा. लेकिन मैं उनको भी एक लेगेसी छोड़ के जाना चाहता हूँ. I want them to also understand. हमारा जो यहाँ में इंटरेक्शन हुआ पहले से अभी तक, I think स्टेट गवर्नमेंट एंड गवर्नमेंट ऑफ इंडिया कैन ऑल्सो इस तरह से कुछ सीख सकते हैं लोग कि हम लोग ने कितने अच्छे तरीके से एक दूसरे के कभी कभी अपोज भी किया है, झगड़े भी है, लेकिन बदतमीजी हमने कभी भी एक दूसरे के साथ नहीं की. आई थिंक एज आप भी अपने आप को कभी कभी थोड़ा दे दीजिए, क्या बाबू आप लोग भी दे दीजिए. दिस इज अ कॉम्प्लीमेंट फ्रॉम माई साइड. आई थिंक मीडिया इज वॉचिंग अस एंड आई थिंक हम बहुत चीज सीखेंगे. वी लर्न अ लॉट ऑफ थिंग्स फ्रॉम एवरीवन, but I think they can learn a few things from us. I think we are good, proud people who love each other. We have been divided by parties,
but the pain of everyone in this house, in the opposition and in here, is the same. And you have referred to me with respect. I also refer to you with respect. We have no agenda. Our only agenda is to give dignity and a better tomorrow for our people. Dalaino Hambai, and thank you, Honorable Chairman, for giving me this chance to speak. Thank you. আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত, সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি জাতীয় জনগণকে। দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 118 পোস্ট of postgraduate teacher, computer science for education school department government of Tripura। আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে 125টা, আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয় এবং প্রথম ধাপে 100টা, পরবর্তী সময়ে 25টা স্কুলকে তার অন্তর্ভুক্ত করা হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয় এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো, এবং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদেরকে কম্পিউটার শিক্ষা সঠিকভাবে আরো প্রদান করার জন্য 118খানা পোস্ট অনুমোদন হয়েছে এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স। এই 118খানা পোস্ট বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট, এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন, এবং বিএড ম্যান্ডেটরি। পাশাপাশি টিআরবিটি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে, সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে। এই 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। সাংবাদিক বন্ধুরা, এটা ডিসিশন এসেছে বিদ্যাজ্যোতি স্কুল যে 125খানা রয়েছে তাদেরকে, এই 118 জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলের পিজিটি পোস্ট গ্রাজুয়েট। Proposal for filling up of 35 vacant post of senior store guard, Group C under grade pay 2000 for food and civil supplies consumer affairs department। আমাদের খাদ্য দপ্তরের অধীন 35 ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র স্টোর গার্ড অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে, এবং এটা গ্রুপ সি পোস্ট। জিআরবিটির মাধ্যমে আমরা অ্যাপিল করব, জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস, এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন। 35খানা সিনিয়র স্টোর গার্ড। এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে, সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য। গত পরশুদিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি। টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো
রিক্রুটমেন্ট বেসিস, রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, খুবই সংক্ষিপ্ত এই প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। মানে সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার নলেজ ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে বা মাননীয় মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলবেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধহয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা সেটা আমি পরে আসছি, কিন্তু আগে being a responsible citizen or a responsible political leader, আমি আগে জানবো যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হি ইজ এ সিজনড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট, হি মাস্ট নো ইট প্রপারলি। আগে জানুন, তারপরে বলুন। ইউ মাস্ট বি এ গুড লিসেনার ফার্স্ট, দেন ইউ স্পিক। আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আছে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্ট্যান্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? বা রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে, এখন পাচ্ছে না। কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজড রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজড রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা, যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো, কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনার রেশন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস, আমি শুনেছি। আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই, এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে, আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছেন, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা।
উনি বললেই তো হবে না। বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেলে যা রেট সারা দেশে, আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। তো স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে, এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন। আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোক্স পারসন, সরকারের বিরুদ্ধেও কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন, ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার, আজকেও যে আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না। আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে এগুলো বলানো হচ্ছে। মানে উনি বলতে চাইছে আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। This is my responsibility to ventilate the decision of the government to the people. বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি, যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওভার চালাকি, বেশি চালাকিতে তো ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করা? আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু দ্য ওয়ে হি আটার্ড, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman. I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট।
এগুলো মানুষকে বিভ্রান্ত করা, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গী গলাগলি করতে হবে। এখন একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগলি একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পবন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন। যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে। এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে। যারা স্টেক হোল্ডাররা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এই রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম একটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো। এবং এই পুষ্পবন্ত প্যালেসে কম করে হলো 200 থেকে 400 রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, ত্রিপুরা কথা নিয়ে আপনার এখন রাজ্য সরকার কি স্ট্যান্ড পয়েন্ট? কারণ ত্রিপুরা কথা যিনি সুপ্রিম বারংবার বলছেন যে যতগুলি মানে আজ যদি এখন ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয় তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে নেবেন এবং বেরিয়ে যাবেন। এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা তৈরি হয় একটা বিভাজনের একটা করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে? মানে বর্তমান দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও। যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো ইখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে, রাজ্যের উন্নয়নের স্ট্রিমে থেকে উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার পলিসি। We want to give more empowerment in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। রাজ্যে বর্তমানে আজকে আমরা বিশেষভাবে যদি বলি, কৃষি যে পেশা একটি রয়েছে সেটি প্রচুর প্রাচীন পেশা এবং ভারতে কৃষক সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে বললেই চলে।
এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে তার পাশাপাশি রাজ্য কৃষক সম্প্রদায় যারা রয়েছেন তাছাড়াও দেশে বর্তমানে কৃষক সম্প্রদায়ের বহু সমস্যা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তো সেই বিষয়গুলিকে নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবো এবং বিস্তারিতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়ে গেছি সারা ভারত কৃষক সভার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, আমাদের সাথেই রয়েছেন পবিত্রকর স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 18। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, যেহেতু রাজ্যে আমরা রয়েছি, রাজ্যে বর্তমানে যে কৃষক সম্প্রদায়রা রয়েছেন তাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে একটা সমস্যা উঠে আসে বা তাদের সার সম্বন্ধীয় বা কৃষি সম্বন্ধীয় নানান সমস্যা বা বন্যার কবলে পড়ে তাদের নানান ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে হয়। তো সেই বিষয়গুলিকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকদের জন্য আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলি, বা কৃষকদের সুবিধার জন্য আগামী দিনে কৃষিতে যেন রাজ্য আরো উন্নয়নের পথে এগিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকছে, আপনারা কি কি পথে এগিয়ে যাচ্ছেন? আমি প্রথমেই যেটা বলবো, আমাদের দেশের মধ্যে কৃষি হয়েছে আমাদের অর্থনীতির একটা প্রধান ভিত্তি। সর্বশেষ একটি সার্ভে থেকে বেরিয়ে এসেছে আমাদের ভারতবর্ষের কৃষির যে অর্থনীতি 30 লক্ষ কোটি টাকার অর্থনীতি। এটা হলো সবচেয়ে বড় অর্থনীতি। কিন্তু দেশের মধ্যে যে কারণে কৃষকরা 1 বছরের উপরে রাস্তায় বসে লড়াই করে এই সরকার যে কৃষি আইন তৈরি করেছিল তাকে বাতিল করার জন্য সেখানে লড়াই করে দাবি আদায় করেছে। কিন্তু এখন আবার এই মোদী সরকার এই যে 30 লক্ষ কোটি টাকার অর্থনীতি এই কৃষি ক্ষেত্রে রয়েছে তাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে কৌশল করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে গোটা দেশি কৃষকরা আজকে জাগ্রতভাবে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা আমাদের রাজ্যের মধ্যে যেটা বলবো, রাজ্যের অর্থনীতিরও প্রধান শক্তি হলো কৃষি। আমাদের রাজ্যের কৃষি এমন একটা জায়গাতে পূর্ববর্তী বামফ্রন্ট সরকার নিয়ে গিয়েছিল যে সবচেয়ে বৈজ্ঞানিক পদ্ধতি ধান চাষের SRI, এটা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। কৃষিতে ধান উৎপাদনে আমাদের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য, সবজিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য, যে টিলা ভূমি শুধু জমির উপর নির্ভরশীল ছিল সেই জায়গাতে বিকল্প চাষ রাবার নিয়ে এসে, যদি ওইটা কৃষি পণ্য না, পণ্যটা কমার্শিয়াল বাণিজ্যিক পণ্য, কিন্তু কৃষকদের একটা অবস্থানে নিয়ে গিয়েছিল। আজকে 5 বছর, এখন 2 বছর হতে চলছে, আর কয়েকদিন বাকি আছে, 9 তারিখ 2 বছর পূর্ণ হবে। এই সময়টাতে দেখা গেল এই সরকার কাছে যদি সবচেয়ে বেশি অবহেলিত বিজেপি সরকারের কাছে তৈরি কৃষি। বক্তৃতাতে আছে, বক্তৃতা করছেন কৃষিমন্ত্রী, বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী, বিভিন্ন স্কিমের কথা ইত্যাদির কথা, কিন্তু বাস্তবে এই রাজ্যের কৃষি দপ্তরকে পুরোপুরি, কৃষি এবং হর্টিকালচার দপ্তর পুরোপুরি ভাবে বলা যেতে পারে এই দপ্তরের তেমন কোনো কাজই নেই। তার সঙ্গে রিলেটেড হয়েছে আরো 2টো দপ্তর, সেটা হইল পশুপালন দপ্তর, সেটাও তো কৃষির সঙ্গে যুক্ত, মৎস্য দপ্তর। এই জিনিসগুলো দেখা যায় এখন তার কোনো কার্যকরী ব্যবস্থা সেখানে। সবচেয়ে গ্লেয়ারিং এক্সাম্পল যেটা হয়েছে, গত বন্যায় সরকারই বলেছেন আমাদের 15,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, মুখ্যমন্ত্রীর মুখে। আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম কৃষক সভা, আমাদের যুব ছাত্র সংগঠনগুলো, এবং এই প্রথম আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি এই ক্ষেত্রে অবদান রেখেছিল স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তি। এই সাহায্য না হলে কিন্তু মানুষ দাঁড়াবেই সুযোগ পেত না। তো তখনও দেখালাম আমরা সরকারের ভূমিকা একেবারেই গৌণ। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সাহায্য করা হবে, ঘোষণা করেছে 1,000 টাকা করে দেবে, কিন্তু সরকারি হিসাব মতো যে ক্ষতি হয়েছে 2.5 লক্ষাধিকের উপরে কৃষক পরিবার। তো সাহায্য পেয়েছে ম্যাক্সিমাম হলে কত হবে, তার 10% সাহায্য পায়, আর তার মধ্যে আবার একটু দৌড়াচি হয়ে গেছে।
পুকুরের মাছ যে আমাদের প্রায় 70% পুকুর তো নিচু এলাকাতেই থাকে জলে ডুবে, সমস্ত মাছ চলে গেছে। কিছু তো মানে ফিশারি দপ্তরের কোনো ভূমিকা নেই। পশুপালন তার প্রচুর ক্ষতি হয়েছে, অনেক জলের তরে বেশি গেছে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি আর কি। কিন্তু এই যে করার জন্য প্রায় 2.5 থেকে 3 লক্ষ বাড়িঘর ড্যামেজ হয়েছে গভর্নমেন্টের হিসাব। সম্পূর্ণ হয়েছে প্রায় 2 লক্ষের উপরে। তাদেরকে সেভাবে ক্ষতিপূরণ দেওয়া আমরা দাবি করেছি, কথা বলেছি। আমাদের এমপি আমরান আমাজি তিনি এসেছিলেন, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে কোনো সাহায্য করার মতো ক্ষমতা নেই। এটা এনডিআরএফ কিংবা এসডিআরএফ, এই যে স্টেটের এবং সেন্ট্রালের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট স্কিম আছে তাতে যে টাকা রয়েছে তা দিয়ে হয়ে যাবে। যদিও কিছুদিন আগে আমরা দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা বলেছে নাকি 2 কোটি 93 না 29 লক্ষ টাকা ইত্যাদি টাকার মতো দেবে। টাকা তো আসেনি, কিন্তু তারপরে যেটা হইলো মরার উপর খারাপ না। কৃষকরা কোনোদিন বসে থাকতে পারে না, তারা রোদ বৃষ্টি জল যে কোনো পরিস্থিতির মধ্যে কৃষি ওই তার পেশা করে। সবজি করেছে, আপনারা দেখেছেন বন্যার পরে যেহেতু পলি পড়েছে একটু ভালো হয়েছে সবজি, 5 টাকা করে কপি বিক্রি হয়েছে। কৃষকের মানে সরকারের কোনো ভূমিকা নেই, ধানের ফসল নেই। সরকার নিজেই বলেছেন 90% যে সেচের উৎসগুলো আমাদের এলআই স্কিম, আমাদের বিভিন্ন ডিপ টিউবওয়েল, বিভিন্ন ডাইভার্সন স্কিম, এগুলো 90% অকেজ হয়ে গিয়েছে বন্যায়। এগুলো সারাইয়ের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। আমরা এখন জলাভিত্তিক আবার যাচ্ছি, রাজ্য মিটিং হয়েছিল আমাদের। অনেক কৃষি ব্যবস্থা বলা যেতে পারে মুক্ত। কৃষকরা নিজেরা দায়িত্ব নিয়ে যতদূর করছে, সরকারের সাহায্য কিছুই তেমন নেই। উপরন্তু দেখা যায় যে সরকার বড় বড় কথা বলছে, বিভিন্ন যোজনার কথা বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকরা সাহায্য পায়। এই কৃষি অর্থনীতিকে যদি দাঁড় করানো না যায় তাহলে ত্রিপুরা রাজ্যের অর্থনীতি হতে পারে না। যেটা ক্ষতিপূরণ আজকে আমাদের শহরগুলিতে, গ্রামের বাজারগুলিতে আমরা দেখবো একটা ত্রাহি একেবারে মূল্য বৃদ্ধি, যে মূল্য বৃদ্ধি, এই অটো রিক্সা চলার লোক নেই। কারণ ওরা বলছে সাধারণ রিক্সা শ্রমিক হচ্ছে চেতনা নিয়ে বলছে গ্রামের থেকে লোক না আসলে শহরের লোকের তো গাড়ি বাইক আছে, আমাদের লোকই নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অর্থনীতির কারণেই আজকে সবচেয়ে দুরবস্থা আমাদের রাজ্যে। কৃষকদের ক্ষেত মজুর যারা জমিতে কাজকর্ম করেন, রেগা আমাদের অন্যতম একটা উপায় ছিল তার বেঁচে থাকার জন্য। পূর্বে অন্তত 80 দিন 90 দিন কাজ হতো, এই সরকার আসার পরে 30-40 দিনের বেশি কাজ হয় না, এও আবার মজুরি পায় না। রেগা প্রায় উঠিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারও সেই অবস্থাতে আছে। অর্থাৎ গ্রামীণ যে অর্থনীতির আজকে কৃষি বলেন, ক্ষেত মজুর বলেন, গ্রামীণ ছোট দোকানি বলেন, সবাই আজকে খুবই বিপদের সম্মুখীন। ইতিমধ্যে স্যার আমরা দেখতে পাই যে লেক চৌমনি যে বাজারটি রয়েছে, একটা ব্যস্ততম বা খুবই গুরুত্বপূর্ণ বাজার আমাদের রাজ্যের কেন্দ্রস্থলে যারা বসবাস করে তাদের জন্য, এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই 2-3 দিন পূর্বে দেখতে পাই একটি কর্মকাণ্ড সংঘটিত হয় এবং সেখানে পূর্ব ঘোষিত একটি তারিখ ঘোষণা করা দেওয়া হয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী অবৈধ যে দোকানগুলি রয়েছে সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে ব্যবসায়ীদের মধ্যে একটা ত্রাহি ভাব এবং একটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া কি থাকবে? লেকচুমনি বাজারটা আমাদের রাজ্যের রাজধানীতে অন্য বাজারগুলিতে একটু আলাদা। এখানে প্রতিদিন যারা নিয়মিত ব্যবসা করে তার বাইরে প্রচুর উপজাতি অংশের কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন জিনিস নিয়ে আসে এবং সাধারণভাবে আমাদের আশেপাশে এলাকার যারা কৃষক তারা সরাসরি নিয়ে আসে, যে কারণে এই বাজারটি অন্যতম ব্যস্ততম বাজার হয়ে গেছে।
আর আপনার আমার সবারই যদি ইচ্ছা হয় কোনো একটা শাক খাওয়ার জন্য, কোনো একটা কিছু খাওয়ার জন্য, সবাই বলে লেকচুগুনি বাজারে লাগলে এটা পাওয়া যাবে না। এই ধরনের লোকগুলো তারা তো আর স্থায়ী ভাবে কোনো জায়গাতেই বসার জায়গা নেই, তাদের ক্ষমতাও নেই এবং তারা নিয়মিত আসেও না। সেই জায়গায় রাস্তায় বাঁধের পার এইভাবে তারা বসে ব্যবসা করে আবার চলে যায়। বাঁধের পারে হয়তো কিছু কিছু এরকম অস্থায়ী দোকান টোকান তৈরি হয়েছিল। আমরা যদি এরকম খবর নিয়ে দেখেছি তাদেরই কোনো না কোনো লোক এদের কাছ থেকে টাকা টোকা নিয়ে বসিয়েছে। দেখা যায় এখন তাদেরকে যেভাবে করা হয়েছে, রাজ্যের ইতিহাসের মধ্যে বোধহয় এটা অমানবিক একটা কাজ করেছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন রাজ্য সরকারের সাহায্য নিয়ে। মুখ্যমন্ত্রী মেয়র বলছেন এটা নিজেদের রাজনীতির করানো হয়। আমার পেট যদি না থাকে, আমার যদি খিদা থাকে, এই খিদার কথাটা বলা যদি রাজনীতি হয়, সেই রাজনীতি মানুষ করবেই। তাদেরকে খুশি করার জন্য মানুষ রাজনীতি করছে না, তার জীবন জীবিকা রক্ষা করার জন্য মানুষকে করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই অমানবিক ঘটনা এক্সেপ্ট বিজেপি দল, রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, প্রতিটি সংগঠন তারা প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। কয়েক হাজার মানুষ বেঘর হয়ে গেছে, তারা চিৎকার করছে মেয়রের সামনে। মুখ্যমন্ত্রী যদি এখনো সময় পাননি এই জায়গাটা দেখার, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছি বর্তমান বাজারে এইভাবে। স্যার একটু বলবো, সেখানে ব্যবসায়ীদের একটা দাবি ছিল যে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে বিকল্প ব্যবস্থা তাদের কি করে দেওয়া প্রয়োজন? বা বিকল্প ব্যবস্থা মানে তো হইলো ওই বাজারেই দিতে হবে, কারণ ওই বাজারে তো আর কি জায়গা আছে। এই জায়গাগুলিকে যদি প্রিন্সিপালিটি মনে করে এটাকে আমি আরো একটু ভালো করে বর্ধিত করে দেব, তাতে তো কারো আপত্তি হওয়ার কথা, বরং খুশি ব্যবসায়ীরা খুশি, তাতে আমরাও খুশি। যারা স্থানীয় ভাবে কৃষকরা আসে, উপজাতি কৃষক এবং অন্যান্য কৃষকরা, তার জন্য যদি আলাদা একটা চক বাজারের মধ্যে করে দেওয়া হয়, তারা আসবে প্রতিদিনই, তারা আসেন আবার চলে যায়, আপত্তি কিছু নেই। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে, কোনো প্ল্যানিং না করে, যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, এটা ত্রিপুরার মানুষ এই সরকার আসার পরেই প্রত্যক্ষ করেছে। মানুষের জীবন জীবিকা তাদের কাছে কোনো কথা নেই। এই হলো এটা চরম প্রতিক্রিয়া সাধারণ সমস্ত মানুষের মধ্যে হয়েছে, সবাই চিচি করছে, এমনকি বিজেপি লোকেরও যারা সাধারণ সমর্থক, এবং আমি যুদ্ধ জানছি ওইখানে আমি কথাবার্তা বলছিলাম, সাধারণ বিজেপি সমর্থক অনেক প্রচুর আছে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এখন আবার কি কারণে করেছে, এখন মেয়র তো আর কথা বলছে না, মুখ্যমন্ত্রী বলছে এটা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। রাজনীতি কারা করছে? তারাই তো করবো, মানুষের মুখের ব্রাশ কেটে নিল, তার প্রতিবাদ হবে। স্যার আমরা দেখতে পাই যে 2 বছর পূর্তি হয় রাজ্য সরকারের, এবং সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন এই 2 বছরে? কেননা নির্বাচনের সময় আমরা দেখতে পাই যে বিরোধী দলরা প্রত্যেকটি বিরোধী দল তাদের রাজ্য সরকারের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো তুলে ধরা প্রয়োজন, এবং সেক্ষেত্রে তুলে ধরা হয় নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা ইলেকশন ক্যাম্পেইন দেখতে পাই। তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে 2 বছর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সরকারে, সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন, বা আরো কি কি উন্নয়ন করা প্রয়োজন? বিরোধী দলের একজন নেতৃত্ব হিসাবে আপনি কি সেখানে বলতে চাইবেন যে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আরো কি কি প্রয়োজন রয়েছে? ব্যাপারটা হলো, প্রথম যে কথাটা বলবো, আগের 5 বছর এবং এই 2 বছর বিজেপি দলের নেতারার উন্নয়ন হয়েছে, তো বিজেপি দলেরও যারা সাধারণ সমর্থক কর্মী তাদের কোনো উন্নয়ন হয়, বিরোধী দল তো পরের কথা। এবং আজকের 2টি বড় সংবাদপত্রে, একটা দৈনিক সংবাদ আর একটি দেবপুরে আমরা দেখলাম যে কাঞ্চনপুরের ভাঙন থেকে এটা সরকারি ব্যয়ে হোস্টেল হয়েছিল, হোস্টেলের শ্রীপরের নির্যাতনে অভুক্ত থেকে এই কমলমতির শিশুরা সেখান থেকে 30 কিলোমিটার পায়ে হেঁটে এসে আমাদের কাঞ্চনপুর
মহকুমা শাসকের অফিসে অবস্থান করেছে। মহকুমা শাসক খোঁজখবর নিয়ে তাদেরকে প্রথম খাইয়েছে, তাদের কথা শুনেছে এবং তাদের কিভাবে কি করা যেত দেখার চেষ্টা করছে। এই তো সরকার, এর সবচেয়ে ক্লিয়ারিং উদাহরণ। এটা তো দেশের কথা না, এটা দৈনিক সংবাদ, আমাদের দর্পণ দুইটার মধ্যে দেখলাম ছবি টবি সহ বাচ্চাদের উন্নয়ন এটাই হচ্ছে। প্রতিদিন এমন কোন দিন বাকি আছে যে রাস্তার জন্য, জলের জন্য, স্কুলের স্টুডেন্ট ছাত্র মাস্টার নেই এই কারণে রাস্তা রোকো হচ্ছে না, বিদ্যুৎ নেই রাস্তা রোকো হচ্ছে না। আগরতলা শহরে গত কয়েকদিন আগে প্রায় কত হাজার পরিবার হবে অরণ্যন ছিল, কোনো হোটেলে ভাত নেই, কোনো রেস্টুরেন্টে রুটি নেই। এটা কি ব্যবস্থা নেবে? ওই টিএনজিসির পাইপলাইন, কথা নাই বার্তা নাই, এখন বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড লাইন হবে, মেশিন চালিয়ে দিয়েছে লাইনের মধ্যে দিয়ে। তাহলে এই যে এটা অরাজকতা বলা যেতে পারে, সরকারের কোনো জায়গায় কোনো দৃষ্টি নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে কোনো উন্নয়ন হয়নি। জাতীয় সড়ক একটা 2008 হয়েছিল, আমরা সব খুশি যে দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক অনেক আগেই তার সেকশন ছিল। কোথায় কে কন্ট্রাক্টর দিল্লি থেকে আসছে, দেখা গেল 2 বছর যেতে না যেতেই আপনারা অনেক মিডিয়া কভার করেছে খোয়াইতে পুরো রাস্তা নেমে গেছে। এটা প্লেন জায়গা, এমন কোনো পাহাড়ের দুর্গম এলাকায় না, নেমে গেছে। এবং যেভাবে মন্তর গতিতে সমস্ত কাজ হচ্ছে, পিডাব্লিউডিতে কোনো কাজই নেই, এখন নতুন স্কিম নেই, রিপেয়ারিংটা পর্যন্ত করার কথা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সবকিছুই সেখানে স্থবির হয়ে আছে এবং যে কারণে মানুষ আজকে ক্রমে ক্রমে ক্ষুব্ধ হয়ে আছে। গত 23-এর নির্বাচনে যদি তীব্রমতাকে পারচেস করতে না পারতেন তো এই সরকার থাকার কথা না হিসেবেই বলে, এবং এরপরে এই সরকার আর আসতে পারবে না। কতদিন সেন্ট্রাল গভর্নমেন্টের দোহাই দিয়ে দিয়ে চলবে, ডাবল ইঞ্জিন। তবে স্যার কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল আপনাদের? না, পরিকাঠামোর উন্নয়ন তো করতে হবে। পরিকাঠামোর সবচেয়ে বড় হলো আমাদের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এই তিনটা তো আবশ্যক প্রস্তাব। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে রাজ্য সরকারের একটা বক্তব্য থাকে যে হর ঘর নল, এমন তাদের বহু আমরা স্লোগান দেখতে পাই এবং সে অনুযায়ী তারা বলেন যে প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হচ্ছে, বা এমনটাও বলা হয় যে রাজ্যে বহু জাতীয় সড়কের কাজ শুরু হয়ে গেছে এবং রাজ্যকে আরো প্রশস্ত করা হচ্ছে, রাজ্যে আরো একটি সেখানে উড়ালপুল হতে চলেছে। বিভিন্ন ধরনের স্কিম তারা তুলে ধরছেন, সেক্ষেত্রে আপনার কি বক্তব্য? প্রথম কথা হলো হর ঘর জল, যেটা আমি আমার খয়েরপুরে তো বাড়ি আছি, বিভিন্ন কারণে রান্নাঘরে থাকতে হচ্ছে। সবচেয়ে বড় আবাসিক এলাকা, আমার বাড়িতে বড় ট্যাঙ্কি করে যে মিউনিসিপ্যালিটির জল যাওয়ার জন্য 1 ফোঁটা জল যায় না। গত 5 বছর যাবত আমি বোর করে একটা টিউবওয়েল দিয়ে এই আয়রনের জল তাকে কোনো মতে পিউরিফাই করে খেতে হচ্ছে। আমার লেয়ারিং এক্সাম্পল, রামনগরের রাস্তার মাথায় জল পায়, পেছনের পুরো অংশে জল পায় না। আগরতলা শহরের অবস্থা, দুর্গম এলাকায় কি হবে? তারপরে যে বিষয়টা যে এসেছে যে হরবর জোর কোথায়, আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি, কিছু কিছু বোরওয়েল করেছে কিন্তু তার কানেকশন নেই। বলে বিদ্যুৎ এখন আর বিদ্যুৎ করছে না, এখন বলছে সৌরশক্তি। ভালো, সৌরশক্তি তো খুব মানে কষ্ট এফেক্টিভ, কিন্তু সেখানে প্রচার যেভাবে হচ্ছে, বক্তৃতা যেভাবে হচ্ছে, স্লোগান যেভাবে দেওয়া হচ্ছে, বাস্তবের মাটিতে তেমন কিছু নেই। এগুলো তো আমাদের কথাই বলার থাকতো না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই সরকারের কোন স্কিম নেই, এই স্কিমগুলি মানুষের প্রয়োজনে লাগছে। স্যার বর্তমানে আমরা যদি দেখি যে 5 খয়েরপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে, সেখানে বহু বছর যাবত আমরা আপনাকে বিধায়ক হিসাবে সেখানে কাজ করতে দেখেছি এবং আপনি সেই এলাকার যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলি আপনি অলিগলি সমস্তটাই জানেন, আমাদের যতটুকু ধারণা। এবং সেখানে দাঁড়িয়ে আমরা জানতে চাইবো যে বর্তমানে সেখানে আরো একজন বিধায়ক রয়েছেন এবং যিনি বিধায়ক রয়েছেন ওনার সাথেও আপনারা বহু সময় কাজ করেছেন, বা উনিও অনেকটা অভিজ্ঞই রাজনীতিবিদ আমরা যদি
যদি বলি, এবং সেখানে দাঁড়িয়ে বর্তমানে আপনার যে এলাকাটি রয়েছে সেখানে আপনি কিরকম কাজের উন্নয়ন দেখে এসেছিলেন, এবং এই যে বছরগুলি যাচ্ছে যেখানে নতুন আরেকজন বিধায়ক আছেন সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন, এবং আপনার যে এলাকাটি ছিল সেখানে আরো কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন আপনার কি মনে হয়? খয়েরপুর এলাকাটা যেহেতু শহর সংলগ্ন, আমাদের সরকার থাকার সময়তে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। একদিকে আমাদের একটা ঐতিহাসিক ধর্মীয় স্থান চতুর্দশ দেবতা কমপ্লেক্স, যেটা এটা খুবই খারাপ অবস্থায় ছিল, এটাকে আমরা বর্ধিত করি যাতে এটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট হতে পারে, তার ব্যবস্থা আমরা করেছি। এইগুলিও বিভিন্ন জায়গাতে এখন আর বুঝজনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমাদের প্রধান বাণিজ্য কেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল, এখন ওইখানে ইন্ডাস্ট্রি কমতে কমতে 8-10টার মধ্যে সে দাঁড়িয়েছে, যেখানে 100 উপরে প্রায় 4 থেকে 5,000 লোক সেখানে পার্মানেন্টলি ডাইরেক্টলি কাজ করতেন, আর বিভিন্ন হয়তো আরো বেশি ছিল আর কি। এবং এগুলি জঙ্গলে আমি যাই, আমাকে যেতে হয়, আমার বাড়িও আছে এখানে। মানুষের মধ্যে একটা প্রচন্ড ত্রাস তৈরি হয়েছে জমি কেনা বেচা নিয়ে, এবং এর সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতেও এসছে, বিধায়কের নাম জড়িয়ে গেছে, ওরা সব করে। তাতে উন্নয়ন নতুন করে তেমন কিছু হয়নি, উন্নয়ন কিছু করেও নি। ফলে নিশ্চয়ই উন্নয়নের তো শেষ নেই, এগুলিকে আরো ডেভেলপ করা, ফলে এই ব্যাপারগুলো থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে যিনি বিধায়ক আছেন তিনি প্রবীণ, কংগ্রেস দীর্ঘদিন পরে এসেছেন, আমরা যখন ছাত্র দল থেকে তিনি করেন, এবং এই দলে আছেন। উনি ঘুরছেন, যান বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু উন্নয়ন তো আমরা দেখছি না। মানুষ তো বলছে না যে বাজারগুলো আরো ডেভেলপ করার কথা ছিল, একটা বাজার নতুন করে ডেভেলপ হয়নি। সেদিক থেকে দাঁড়িয়ে যে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া হয়ে পড়ে দেখা যায়। স্যার, আমরা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বা আজকের দিনে একটি আলোচ্য বিষয়, একটি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেই বিষয়টিতে আমরা আপনার কাছ থেকে সেই স্পষ্টীকরণ চেয়ে নেব। ইতিমধ্যে একটি আলোচনা উঠতে শুরু করেছে প্রত্যেকের মুখে মুখে, এবং সে বিষয়টা হচ্ছে যে আপনারই পরিবারের একজন সদস্য, ইতিমধ্যে দেখা যায় যে উনাকে বলা হচ্ছে যে ইস্ট পিএস থেকে উনাকে যে ল্যান্ড করাপশনে গ্রেফতার করা হয়েছে, এমন একটি কথা আমরা শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কতটুকু সত্যতা রয়েছে আমরা একটু জানতে চাইব। বলবো যে এটা তো এটা আমাকেও তো এরকম আমার বিরুদ্ধে আমার 2 বাড়িতে আমি সরকার আসার পরে আমার রামনগর বাড়ি এবং প্রায় 14 ঘন্টা সময় পুলিশ বাড়ির খবর সমস্ত কিছু আসবার চার্জ করেছে, তারপর লিখে দিয়ে আসতে হয়েছে। আমার খয়েরপুর বাড়ি থেকেও, যে ছোট ভাই আমার ওইখানে পার্মানেন্টলি থাকে, আমিও তো চাই, জয়েন্ট প্রপার্টি আমাদের। সে নিজের ওইখানে আমাদের কৃষির যে কাজ ছিল সেই কাজটি করে, ওইখানে একটা ফার্ম তৈরি করেছে, এই কাজটি করে সে অতীতে কিছু প্রাইভেট কিছু নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল, কোন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, তাতে সে ছিল। কিন্তু এমন কোন অভিযোগ কোনো জায়গাতে নেই। এখন একটা ফেব্রিকেটেড অভিযোগ করে, আমি যেটা বলবো রাজনৈতিক ভাবেই তাকে সেখানে ইমপ্লিকেটেড করে আটকে রাখা হয়েছে, আমার ভাই বলি মনে হচ্ছে। ফলে অথচ সেম কেসে আমি আশ্চর্য, কোথায় করব, আরেকজন জামিনে আছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার নিশ্চয়ই দুষ্কৃত বিচার হইতেই হবে। কিন্তু আমরা যতদূর দেখেছি চাষির যা দিয়েছে তেমন কোন তথ্য প্রমাণ দিতে পারে, এটা কোর্ট ঠিক করবে, বিচার ব্যবস্থা আছে, এখন আছে, কিন্তু মনে হচ্ছে বিচার ব্যবস্থা প্রভাবিত। স্যার, নিরাপত্তার বিষয়ে কি বলবেন? বর্তমানে রাজ্যে নিরাপত্তা সম্বন্ধীয় বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন, যে রাজ্যে চলাফেরা করা কতটুকু নিরাপদ, এবং রাজ্যে আমরা প্রতিনিয়ত পূর্বে দেখতে পেয়েছি এমন বহু ঘটনা আমরা শুনতে পেতাম, অপ্রীতিকর ঘটনা, যেগুলি রাজ্যে আমরা যারা রাজ্যবাসীরা রয়েছে তাদের বহু ভীতির মধ্যে এমন অনেক সময় রয়েছে কাটাতে হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে বর্তমান সরকারের আমলে আপনারা রাজ্যে নিরাপত্তা বিষয়ক বিষয়টিকে কিভাবে দেখছেন? মানুষ তো নিজেরাই বলছে তার কোনো নিরাপত্তা নেই।
খুন তো একেবারে নিয়মিত, এবং বিজেপি নিজেরা খুনাখুনি করছে বিভিন্ন জায়গাতে। এটা আপনাদের মিডিয়ামের মারফত আমরা প্রথম জানি, তাদের দলীয় কোন সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। পুলিশ ব্যবস্থা শহরটিতে এমন হয়েছে, এমন কোন দিন যেন যে দিনে 2-4 মারা যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে না, এইটা আইন শৃঙ্খলা তো সাধারণ নেই। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ বিপন্ন। এই বিপন্নতা কোথায় যাবে? তবে মানুষ যাচ্ছে স্বাভাবিকভাবে ভোট হলে। আরেকটি দল যারা এখন সরকারের শরিক হয়েছে তাদের সম্পর্কে মানুষের মুখ কাটছে। যদি মানুষ নিজেরাই বলছে যদি আমরা কোনো জায়গায় কোনো আবার সুযোগ আছে ভোট দিতে পারি, তাহলে এই সরকার থাকতে পারবে না। যেহেতু স্যার প্রশাসনিক বিষয়ে আপনি প্রশ্ন তুলেছেন, সেখানে রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, অর্থাৎ উনার কাছে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে। তবে কি মনে হয় যে কাজ ঠিকভাবে হচ্ছে না? কি কারণে হচ্ছে না? মানুষ তো বলছে এটাই, ওনার কাছে তো স্বরাষ্ট্র সব দপ্তরই প্রায় ওনার কাছে, হেলথ ওনার কাছে, পিডাব্লিউডি ওনার কাছে, গুরুত্বপূর্ণ সব দপ্তরে তো ওনার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো কি কাজ হচ্ছে মানুষ তো দেখছে না। স্যার, আমরা যদি বলি যে যতটুকুই আমরা সাংবাদিক সম্মেলন দেখতে পাই, রাজ্য যে বর্তমানে দল রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী তারা বলেন যে বিরোধী দলের কথাই নাকি বা সাংবাদিক সম্মেলন হয় নাকি সেখানে শুধু রাজ্য সরকারকে কটাক্ষ করার জন্য এবং কোনো কাজ হচ্ছে না এইসব বলার জন্য। তো এরকম বক্তব্য তাদের থাকে। সেখানে দাঁড়িয়ে আপনারা কি বলবেন? আপনারাও তো তথ্য অনুযায়ী কথা বলে থাকেন, তারপরেও তাদের এই বক্তব্য অনুসারে আপনার ব্যাপারটা না, তারা তো রাজনীতি যে তাদের একটা নির্দিষ্ট রাজনীতির চেয়ে ধর্মটা বড় তাদের কাছে, মানুষের কল্যাণ বড় প্রশ্ন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন কোন রাজনীতি করি না যেটা তথ্য ছাড়া, ঘটনা ছাড়া। কারণ আমাদের একটা আইডেন্টিটি আছে ত্রিপুরার মানুষের সমস্যার উপর দাঁড়িয়ে আমরা কথা বলি, এবং এই সমস্যার সমাধান না হলে আমরা লড়াই করে যাব। এটা ওনাদের কথার উপর নির্ভর করে আমাদের কিছু আসে যায় না, কারণ ওনারা রাজনীতিতে স্থায়ী হবে না। তারা তো কংগ্রেস দল থেকে এসেছিল, আবার কেউ কেউ বিভিন্ন ভাবে অন্য জায়গায় যোগাযোগ রাখে। আমরা যে অবস্থান আছে সেই অবস্থানে থেকেই আমরা মানুষের জন্য লড়াই করে যাব, তাদের পছন্দ হোক আর না হোক। আর যদি মানুষের কথা আমরা পছন্দ না করি, আমাদের তো একটা মাঠ দেয়নি মিটিং এর জন্য, আমরা পরে রাস্তায় করতে হয়েছে। এই মানুষ তো রাস্তাতেই পরে আসলো, বরং এটা আমাদের একটু আমার মনে হয় বাড়তি সুবিধা হয়েছে। সাংবাদিকরা বলছিলেন যে মাঠে হলে তো যেভাবে এ হয়েছে এইটা অনেক বেটার হয়েছে, একসাথে সব আমার ধরো শহরের মানুষ সরাসরি দেখে ফেললো। ফলে মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সমস্যা নিয়ে আমরা কথা বলি, লড়াই করি, এটাই আমাদের কাজ, আমরা করে যাব। ওনাদের কথাতে আমাদের কিছু আসে যায়। স্যার, একেবারে সর্বশেষে রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে? রাজ্যবাসীর জন্য বার্তা, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য মানুষ প্রতিবাদে সামিল হোক। আমাদের সঙ্গে আসতে বলুন, কোনো কথা নেই। অন্যায় দেখলে প্রতিবাদ করুন, সমস্যা দেখলে লড়াই করুন, যার যার মতো করে। এই সরকারকে আর সহ্য করা যাচ্ছে না। এই সরকারের পতন ঘটাবার জন্য রাস্তায় নেমেই পতন ঘটাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত রাজ্য রাজনীতি ছাড়াও কৃষি বা রাজ্যের বহু গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, এবং আপনাদের সামনে আমাদের সাথে যিনি ছিলেন ওনার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। সেই অনুযায়ী এই মুহূর্তে আমাদের যে বিশেষ একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে
নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং, এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা, এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে TN ভারতের পর্দায়। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান, সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে, নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য। আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত, নমস্কার। আমি মুনু ইংলিশ মিডিয়াম SS প্রাইমারি সেকশনে ছিলাম। নাও ডেপুটেড টেবারিয়া SB স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলির পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে, সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঁড়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঁড়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং, ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দৈসিং বংশের মধ্যে। তো 7 পিঁড়ি নারাং এর মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং, এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিঁড়ি নারাং আমাদের দুইসিং বংশ। এটা এই সাউথ জোনের মধ্যেই, সেই দুইসিং এর মধ্যে সেই নারাং পটটা, সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমন যে ইন্ডিজিনিয়াস মধ্যে, ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে, যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে, যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমানে যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো, সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিং এর নতুন 8 পিঁড়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো, যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল, TCB যেটির নাম রয়েছে, অর্থাৎ হ্যাঁ চুবালুই বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে,
সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইতং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর সাব টাইপ, যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুগলাই বুথু গঠন করার সময় আমিও ছিলাম, আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ, যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড স্টেজ বা একটু বড় পোস্টে চাকরি করতো। যে কোনো ভাবেই হোক ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই ওই দৈসিং বসং মানে আপনাকে একটু বলি আমি, বসং হইল একটা গোত্র, যেটা বাঙালি কথাতে বলে গোত্র, যে জিন যেটাকে বলা হয়ে থাকে। তো আমরা জানি আমাদের রাজ্যের মধ্যে যে 47-এর পিরিয়ডের আগে প্রায় 1300 বছরের রাজন্য শাসন ছিল। তো সেই সময়ে রাজন্য শাসন আমলে তার একটা প্রশাসনিক কার্য পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা তার সাজানো ছিল। যেমন একটা পোস্ট এখানে দেখেছেন আপনারা, আমরা 8ম নারায়ণ গঠন করবো আজকে আমাদের এই প্রোগ্রামের শেষে। নারায়ণ হলো রাজন্য আমলে তার বিভিন্ন শাসন ব্যবস্থা প্রচলন ছিল। তো নারায়ণ হলো ফার্স্ট, যেটা রাজার পরেই নারায়ণ। নারায়ণের সঙ্গে রয়েছে আরো একজন ডেপুটি নারায়ণ, একজন অ্যাসিস্ট্যান্ট নারায়ণ। এরপরে স্টেজে রয়েছে প্রমাং। প্রমাংয়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রমাং রয়েছে, তারপরে চৌধুরী, তারপরে এরকমটা পাট করা আছে। এটা পরেই আছে এই রুয়াজা, যেটা হাথাই বলি আমরা, হাপাল, ময়াল, হাপাল লইল এটা দক্ষিণ কন্যার হাপাল, আর হাতাই হইল পাড়ায় পাড়ায়, প্রতিটি পাড়ায় পাড়ায় রুয়াজা ছিল আগে। তারপরে হাপাল লইল একটা এলাকার নির্দিষ্ট ওই এলাকার মধ্যে একজন প্রমাণ থাকতো। তো আমি ছোটবেলা থেকেই, আজকে আমার 50+ হয়েছে বয়স, আমি আমার বসং বা বংশ থেকে এটা শুনে এসেছি যে এই দক্ষিণ হাপালের যারা নারায়ণ উপাধিতে স্বীকৃত হয়েছিল, এবং আমাদের এখানে বলেছেন স্যারের নাম, একেবারে সাতপিড়ির নাম বলেছেন। তো এটা দেখা গেছে যে আমাদের সমাজপতিরা, আমি বিভিন্ন ইঞ্চে, যেখানে আমাদের এখানে যে ত্রিপুরা সুগলাই গত আজকে বীরেন্দ্র ত্রিপুরা, উনি নারায়ণ, উনি এলাকায় এলাকায় গিয়ে প্রমাণ তৈরি করছে, রোয়াজা তৈরি করছে। তো আমি তো জানি, আমার বসং বা গোত্র থেকে আমি জানি যে এই দক্ষিণের আগে নিশ্চয়ই প্রথম মাত্র আমরা 3টা ডিস্ট্রিক্ট পেয়েছি, এখন হয়তো 8টা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এই আমাদের গোত্র আপনি দেখুন, বিলোনিয়া, শান্তির বাজার, জোলাইবাড়ি, গন্ডাপিসা, গন্ডাসরা, সাবরুম, এটা আরেকটা নাম ছিল আমাদের ককবরকে মুনুগাং বলতাম আমরা, যেটা লংটাই বলি সাব ডিভিশন হয়েছে এখানে। ওইসব জায়গাতে আমাদের এই গোত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে, কেউ নাইতং, কেউ খালি, কেউ আনক, কেউ ফাতুং, কেউ হাপাং, এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আমাদের এই যে 7 পিঁড়িটা গেল 1300 বছরের। যদিও আমাদের কাছে এখন কিছু অলিখিত নিশ্চয়ই জানেন আপনারা, রাজমালা তো এখন নেই, রাজার কাছেও রাজমালা নেই। তো কিছু কিছু সিম্বলিক জিনিস আমরা প্রমাণ দিতে পারবো। তাহলে বীরেন্দ্র ত্রিপুরা 2020-তে ওটা সামাজিকভাবে চিন্তা করলো যে এরা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের যে কমিউনিটি, সেটাকে বিভিন্ন দিক থেকে উন্নত করার, ডেভেলপ করার ক্ষেত্রে তারা চিন্তা করলো যে একটা নারায়ণের প্রয়োজন আছে। তাহলে আমাদের প্রশ্ন হলো, আমরা আজকে এখানে মিলিত হয়েছি, আমরা এখানে আহ্বান করেছি আমাদের যে বিভিন্ন এলাকা থেকে যে আমাদের গোত্র বা বংশরা রয়েছে,
তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব, আমরা নিজেদের সঙ্গে পরিচিত হব। আমরা ওদের সঙ্গে আমাদের দ্বিমত থাকার কোনো প্রশ্নই আসে না। আমরাও সমাজের বাইরে না বা এই কমিউনিটির আমরাও পারি না, কিন্তু ওদের এই কথাটা মনে থাকা ছিল। আপনি জিতেন চৌধুরীকে জিজ্ঞেস করুন, আপনি রেবতী ত্রিপুরা এক্স এমপি তাকেও জিজ্ঞেস করুন, ওনারা একবারের জন্য কিন্তু আমাদের এই বসং বা গোত্র নারায়ণের কথা বলেনি, কিন্তু ওটা আমাদের কাছে হাতে রয়েছে। আমি প্রয়োজন যদি আপনারা যদি ইয়ে চান, প্রমাণ চান, তারও প্রমাণ কিন্তু আমার হাতে আছে। তো দেখলাম এর মধ্যেও দেখা গেছে যে রতনমণি মিশন যে ছিল, তার মাধ্যমে খুব সম্ভবত রাজার মাধ্যমে হোক বা ইয়ার মাধ্যমে হোক, রাজাও জানতো না এইসব আমাদের গুরুত্ব সম্পর্কে। আমরা আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি, যদিও ওরা কৃষিবিরা জানে যে গন্ডা দোষাতে একটা আকস্মিক তারা তড়িঘড়ি করে ওরা এখানে প্রোগ্রাম রেখেছে, কেননা 5 বছর না আজকের দিনে। তো আমরা সময় পাইনি, আমরা বোবাগরাকে বলেছি আপনি যদি উপস্থিত স্বল্প সময়ে, বোবাগরা বললো যে আমি ওখানে সেটিং হয়ে গেছে, এখানে তো আসতে পারবো না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। এখন আপনি বুঝুন এবার, উনি 2020 নারায়ণ, উনি এখন প্রমাণ তৈরি করছেন এলাকায় গিয়ে, তারপরে রোয়াজা তৈরি করছেন এলাকায় গিয়ে। তো এটা আমাদের পুত্ররা চিন্তা করলো, কেন আমাদের তো আইডেন্টিটি ছিল, সাতপিড়ি আমাদের আইডেন্টিটি ছিল, 1300 বছর রাজন্য শাসনের সঙ্গে আমাদের গোত্র জড়িয়ে ছিল, সেটাকে কি করে অস্বীকার করলো তারা? এখন আমার প্রশ্ন হচ্ছে, মানুষ হয়তো বিভিন্ন কারণেই হোক, তার বিভিন্ন সুবিধার কারণেই হোক, এরকম করতেই পারে। আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। কি হচ্ছে না হচ্ছে, আমরা শুধু আমাদের আইডেন্টিটি, আমরা আমাদের যে গোত্র, আমাদের যে দোষিং বংশ, সেটাকে ওই আপনি দেখুন থানছাও ফাইদি, সাকাঙো হিন্দি, জাতিনো কুচুকো হিসাবি। আজকে আমাদের মধ্যেও আপনি দেখেছেন একজন ডক্টর বসে আছেন আপনার সামনে, এই যে আমি টিচার, আরো অনেক রিটায়ার্ড পার্সন টিচাররা আছে। ওনারা বললো কি হলো আমাদের সমাজটা, তারা কি করে এইভাবে চিন্তা করলো? তো সেটা হলো আমি আজকে যে মূল যে এখানে আয়োজন করছি, এখানে বড়রা রয়েছে, ছোটরা রয়েছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, আরো আসতো। যদিও এখানে আপনি জানেন এখন চারিদিকে পরীক্ষা চলছে, বোর্ডের পরীক্ষা চলছে, স্কুলের পরীক্ষা চলছে, যার ফলে আমরা পরবর্তী স্টেপে আরো আমাদের এই গোত্র বা দোষিং বসংকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে থেমে থাকবো না। আজকে এই অনুষ্ঠানের পর আমরা চিন্তা করব যে আমরা আমাদের আগামী দিনের যে থাকবে, লক্ষ্য থাকবে যে আমাদের এই গোত্র বা আমাদের দোষিং বংশকে আমরা সমাজের মধ্যে কিভাবে, যেখানে আজকে সমাজের জন্য কিছু লোক তাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের বংশকে তো ওরা অস্বীকার করছে। তা একবারের জন্যই বলি, আমি গিয়েছি এরকম অনেক প্রোগ্রামে, আমি নিজেও পৃথিবীর সঙ্গে যুক্ত ছিলাম। তো এখানে ওই আমাদের সাথে এখানে বসে আছেন উনি তো আরো পরবর্তী সময়ে আমাদের এই সোসাইটি নিয়ে কিন্তু উনি গবেষণাও করেছেন। এটাই হলো আমার মূল বক্তব্য। অবশ্যই আমরা জানতে পারলাম যে আজকের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে তার মূলত উদ্দেশ্য কি বা কি কারণে এই অনুষ্ঠান করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে আজকে আরো একটি বিশেষ সংস্থার। এবং আমাদের সাথে যিনি স্যার রয়েছেন ওনার থেকে জানতে চাইবো, স্যার আপনাদের এই যে সংস্থা আপনারা শুরু করছেন, নিশ্চয়ই আপনারা কিছু পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি কি কাজ করবেন বা সেখানে কি কি প্রস্তুতি নিয়ে আপনারা নেমেছেন সে বিষয়গুলো জানতে চাই। ধন্যবাদ আপনাকে আরেকবার। আমি একটু ওনার সঙ্গে যে ওনাকে যে প্রশ্ন করেছিল সেটা একটু বলি। মূলত আমাদের ত্রিপুরা জাতিরা 21টি মানে দফা রয়েছে, এর মধ্যে আনক একটা দফা রয়েছে। আনকেরও আরো অনেকগুলো ছোট ছোট যে গোত্র সেগুলো রয়েছে, যেমন দুইসিং যেটা আমরা আছি, এরপরে মুইচেং রয়েছে, দুয়ারি রয়েছে, কংদায় রয়েছে, কারান রয়েছে, কাসিন রয়েছে, ওইরকম করে আরো 17-18টা মানে ওই রকম ছোট ছোট গোত্র রয়েছে আর কি। দুইসিং ওদের মধ্যে একটা রয়েছে। তো আমি যেমন বললাম সাতপিড়ি আমরা দুইসিং বংশরা ওরা নারাং হয়েছে। তা আমাদের এই উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেটা আমরা এতদিন ধরে আমাদের যে একটা গ্যাপ রয়েছে, যে আমরা নারাং যে প্রথা
সেটাকে যে আমাদের ট্রেডিশন সেটাকে ধরে রাখার জন্য, এবং পাশাপাশি আজকের দিনে যেভাবে আমরা মিলিত হয়েছে এটা আমরা চালিয়ে যাব, যে আগামী দিনেও আমরা সেটাকে করতে চেষ্টা করব। যে প্রশ্নটা আপনি করেছিলেন ত্রিপুরা চুগলাইবুতু এবং আমাদের মধ্যে যে পার্থক্য কি, মানে দুজন নারায়ণ কেন হচ্ছে, থাকা সত্ত্বেও কেন আবারও একটা সংখ্যা হ্যাঁ, দরকার? কারণ ত্রিপুরা হচ্ছে গিয়ে যে আমি বললাম যেমন 1949 এর আগে কিন্তু রিয়াং, জমাতিয়া, উচয়, দেববর্মা সবাই ত্রিপুরা ছিল, কিন্তু পরবর্তী সময়ে যার যার সুবিধার কারণে বেসিক্যালি যে এসটি ফ্যাসিলিটি রয়েছে সেটার একটা সুযোগ নেওয়ার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক ওরা ওইখানে আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো ত্রিপুরারা হয়তো ওই সময়ে ওইরকম চিন্তা ভাবনা করতে পারেনি, সেজন্য এক জায়গায় রয়ে গেছে। যেমন 21টা দফা ত্রিপুরা রয়েছে, আনক, কেওয়া, নাইটং, ফাতুং, খাকলু, তাইবেং, গাইরেং, হারবাং, ওইরকম করে 21টা রয়েছে আমাদের, ঠিক আছে। ওর 21টার যে বিগার সোসাইটি সেটা নারাং হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে যিনি নারাং উনি বীরেন্দ্র ত্রিপুরা, উনি বর্তমানে নারাং। তো আমাদের যে আনক বসঙ্গের দুইসিং যে জাতি তাদের হচ্ছে গিয়ে আজকে আমরা সেটা ডিক্লেয়ার করবো একটু পরে আমরা কে নারাং হবে। কমং আমাদের অলরেডি রয়েছে, হ্যাঁ। এরপরে আমরা চাইবো একজন ইউথ লিডার, হ্যাঁ। আমাদের হচ্ছে গিয়ে সেটা আরো একটা আমাদের ট্রেডিশন রয়েছে, সেটা ইউথের চেতনা আর কি, সেটা হচ্ছে গিয়ে মুলবি বসং আর কি। এটা যারা আনমেরিড যারা রয়েছে তাদের একটা সংস্থা রয়েছে, মুলবি আমরা তৈরি করবো। আপনাদের তবে গোত্রের মধ্যে পুমাং এবং নারায়ণ রয়েছে বর্তমানে, অর্থাৎ আজকে তাদের নাম ঘোষণা করতে চলেছে। নারাং নেই, আজকে নতুন নারাং আরো মানে আমরা আজকে নাম ঘোষণা করবো নতুন নারাং। পুমাং কিনি রয়েছে? পুমাং আমাদের রয়েছে, যিনি পুমাং উনি হচ্ছে গিয়া রাকানা ত্রিপুরা, এখানে রয়েছে আমাদের এদিকে রয়েছে একটু, উনি রয়েছে রাকানা ত্রিপুরা, উনি হচ্ছে গিয়ে আমাদের হ্যাঁ। তো এইভাবে আজকে আমরা মূলত দুইটা নারাং যেহেতু পুমাং যেহেতু রয়েছে, নারাং আর মুলবি আজকে আমরা করবো। বাকি যে পোস্ট গুলো রয়েছে সেটা আমরা পরবর্তী সময়ে আমরা তৈরি করে নিব। আমাদের নেক্সট নারাং যিনি হবে আর কি, হ্যাঁ, উনি হবে আমাদের এখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, আমাদের শ্যামল চৌধুরী দাদা, উনি সামনে বসে রয়েছে, আমাদের নতুন নারাং উনি হবে। আজকে দিনে উনি ডিক্লেয়ার হবে আর কি, আমাদের নতুন নারাং হবে। তো মুলবি যিনি হবে উনি পদ্ম ত্রিপুরা হবে। পদ্ম ত্রিপুরা এখানে আছে, এখানে নেই না, ওইদিকে উনি একটু বিজিতে আছে। পদ্ম ত্রিপুরা হবে আমাদের নতুন মুলবি, যিনি ইউথকে ওরা লিড করবে আর কি, আমাদের যারা আমাদের দুইসিং বংশের মধ্যে যারা ইউথ রয়েছে তাদেরকে লিড করবে আর কি। আপনাদের দুইসিং বংশ যে বিষয়টা বলছেন যে আজকে আপনারা নতুন ভাবে আরো একটি গঠন করছেন, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারলাম যারা বিশেষভাবে দায়িত্ব গ্রহণ করবে তাদের নাম আপনারা উল্লেখ করছেন। অবশ্যই এই বংশ বর্তমানে আপনারা কিভাবে কাজ করবেন, কি গাফিলতি ছিল পূর্বে যা এবারে আপনারা শুধরে নতুন ভাবে কিছু কাজ করবেন আপনাদের বংশের আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যেহেতু আমি যে বললাম যে সমাজ আমাদের যে দুইসিং সমাজ, সেটা মাঝখানে যেটা গ্যাপ রয়েছে, সে কারণটা হচ্ছে হয়তো আমরা শিক্ষায় দীক্ষায় একটু পিছিয়ে ছিলাম, সেই কারণে আমরা সেটা ধরতে পারিনি। এখন বর্তমানে যেহেতু আমাদের অনেকগুলো আমাদের বংশের মধ্যে শিক্ষিতরা বহুত হয়েছে এবং রয়েছে, সে কারণে আমরা আবার চিন্তা করলাম না, আমরা পিছিয়ে থেকে লাভ নেই, আমরা একটু আমাদের বংশ একত্র মিলে আমরা কি করতে পারবো আগামী দিনে, সেটাকে চিন্তা ভাবনা করে আমরা আজকের দিনে এই একত্র হয়েছে। তো আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা আমাদের বংশকে কিভাবে একত্র করে আগামী দিনে কিভাবে উন্নতি করতে পারবে, যে অর্থনৈতিক, শিক্ষা এবং সমাজকে কিভাবে সুন্দর সমাজ ধরে রাখতে পারবো, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সেটাকে উদ্দেশ্য নিয়ে আমরা আগে চলবো। যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আগে আপনারা বলছেন যে বীরেন্দ্র ত্রিপুরা যিনি রয়েছেন নারায়ণ, উনার কাজের কি কি গাফিলতি ছিল আপনাদের মনে হয় যেগুলো আপনারা পূরণ করতে চলেছেন? না, নারাং যিনি বীরেন্দ্র ত্রিপুরা, ওনার গাফিলতি তো আমাদের কোনো প্রশ্নই আসে না, ওনার কি গাফিলতি রয়েছে সেটা টোটালি একটা আলাদা কনসেপ্ট। সেটা যে গ্রেটার সোসাইটি ত্রিপুরা চৌলাইবুতু, গ্রেটার সোসাইটি ত্রিপুরার যে গ্রেটার সোসাইটি রয়েছে সেটার একটা পার্ট। দুইসিং হচ্ছে গিয়ে আমাদের যে গোত্র রয়েছে, আমাদের যে দফা রয়েছে, দুইসিং দফা ত্রিপুরারও আমি বললাম আপনাকে, ত্রিপুরা গ্রেটার পার্ট রয়েছে 21টি,
এটার মধ্যে আরো ছোট ছোট পার্ট রয়েছে, এটার মধ্যে আনক রয়েছে, আনকের একটা পার্ট রয়েছে, ওইভাবে ছোট ছোট পার্টের মধ্যে। এবং আমাদের দুই সিংগার থেকে আলাদা একটা গ্রেটার সোসাইটি থেকে একটু নিচে একটা পার্ট আর কি। তো সেটা বীরেন্দ্রের সঙ্গে, বীরেন্দ্রের কি গাফলতি কাজ করলো কি হচ্ছে স্যার, সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। আমি যেটা স্যার শ্যামলকান্তি স্যার যে বিষয়টা বলেছিলেন যে বীরেন্দ্র ত্রিপুরায় কিছু কাজ যে আপনারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে আমরা জানতে চাইছি। সন্তুষ্ট না থাকার তো কথা না, কারণ উনি তো ওনার যে ত্রিপুরা, সমস্ত ত্রিপুরাকে নিয়ে উনি কাজ করছে। আমরা চাইছি আমাদের দুই সিং বংশকে নিয়ে কাজ করি, এবং সেই সোসাইটির সঙ্গে আমরা নেই এমন না, ওই সোসাইটির সঙ্গেও আমরা আছি এমন না। আমরা ত্রিপুরা যারা ত্রিপুরা সারনেম রয়েছে তারা সবাই ওই গ্রেটার সোসাইটির পার্ট, ওইখান থেকে আলাদা কিছু নয়। আমরা আমাদের যে দুই সিং বসন যারা রয়েছে, দুই সিং যে গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা আলোচনা, তাদেরকে নিয়ে তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে এডুকেশনে উন্নতি করব, তাদের অর্থনৈতিক কিভাবে ডেভেলপ করব, সরকারের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সমাজের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, বাকি যে সমাজ রয়েছে তাদের সঙ্গে কিভাবে লিঙ্ক করব, সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। স্যার তবে কি আপনারা টিসিবির সাথেই কাজ করবেন নাকি টিসিবি থেকে আলাদা হয়ে কাজ করবেন? না, আলাদা কিছু না, ডিসিবির সঙ্গে আলাদা কিছু না। আমরা আমাদের পার্ট, ওরা ত্রিপুরা চুবলাই হতে হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? এটা মানে ডিফারেন্সের কোনো কিছু নেই আপাতত আর কি। স্যার আপনার কাছে যাবো, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনাদের ত্রিপুরা কমিউনিটি, মোট কয়টি কমিউনিটি রয়েছে এর মধ্যে, টোটাল কি কমিউনিটি রয়েছে, কটা রয়েছে একটু জানতে চাই। কমিউনিটি বিষয়টা তো উনিও বলেছেন। এর মধ্যে আমাদের যেটা আর কি কমিউনিটি বলতে 19টা কমিউনিটি রয়ে গেছে, রিয়াং জমাতিয়া মিলেই। এর মধ্যে একটা কমিউনিটি হলো ত্রিপুরী কমিউনিটি। ত্রিপুরী কমিউনিটির মধ্যে সেখানে আবার বললো এখানে তো 21টা বলেছিলাম, আমি খুব সম্ভবত ভুল বলেছিলাম, 24টা বলেছিলাম। তো এর মধ্যে দেখা গেছে 22টাই গোত্র, যেটা ওই আনক, নাইটং, হাপাং, খালি, টাইপেং, আসলং, কেওয়া ইত্যাদি মিল্লা। তো এগুলি আমাদের এটা চিরাচরিত ভাবেই রাজন্য আমলের থেকেই ছিল। তা আমার এখানে কোনো সে নেই, ত্রিপুরা চৌবালয় কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। আমার সে হলো আমি কিভাবে আমার এই বৈশিক বংশের যে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এক নাম্বার হইলো আমার কাজ থাকবে তাদের আইডেন্টিটি আমি করব। তারপরে আমরা কিভাবে আরো কাছাকাছি আসতে পারি। তো এখানে স্যারও বলেছে, আমি বলেছিলাম যে আমাদের মধ্যেও ডক্টর, ইঞ্জিনিয়ার এরকমটা তৈরি হয়েছে এখানে। তো স্বাভাবিক কারণেই যে কিছু কিছু জিনিস, লোকায়ত জিনিস ত্রিপুরা চৌবালয় বোধ স্বীকার করুক যে এখানে দক্ষিণ ময়ালের যে একটা যে গোত্র বৈশিংটা, যে এরা যে পরম্পরা যে 7 পিড়ি যে নারায়ণ দ্যাট মিনস এইটা একটা আইডেন্টিটি, এটা রাজন্য আমলের। তো এগুলি থেকেই কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামের আমাদের বংশের এটা আমার থেকে তৈরি হয়নি। আমার কিছুদিন আগে এখানে একটা সামাজিক কাজ ছিল, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান গিয়েছিল। আমি বললাম যে আপনারা কি করে এগুলি চিন্তা করলেন? তা আমাদের বংশের কিছু গোত্রের কিছু লোকেরা এরা চিন্তা করেছিল, না আমাদের তো আইডেন্টিটি ছিল, এটা তো কেউ বলছে না এখন। তো বীরেন্দ্র বলছে না, ত্রিপুরা চৌবালয় হয়তো কিছু হয়তো আলোচনা হয়েছে ওই সময়ে। আমি এটাই বলছি যে ত্রিপুরা চৌবালয় মধ্যে যারা প্রথম প্রাথমিকভাবে যারা কাজ করেছিল, কেউ সমাজপতি, কেউ পলিটিশিয়ান, কেউ ধরেন মনে করেন ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, এরকম জাতীয়। আমি প্রতিটি ইয়ার মধ্যেই আমি যুক্ত ছিলাম আমিও। কিন্তু দেখা গেছে যে হয়তো আমার কোনো কথা কিছু কিছু জায়গাতে রিজেক্ট হয়ে গেছে, পাত্তা দেয়নি। তো সেদিক থেকে কি কারণ রয়েছে টিসিবি থেকে এই আমরা সরে যাচ্ছি সে কথা বলিনি। আমরা বলছি যে আমাদের গোত্রের, আমাদের বৈশিং বংশের যে পিড়ি, সেটা আমরা তুলে ধরবো আমাদের বংশের সামনে। আমরা জাগ্রত করবো ওদেরকে আরো উচ্চ স্তরে, মানে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ভাবে বিভিন্ন দিক থেকে আমরা এগুলি চিন্তা করছি। আমরা আজকের এই অনুষ্ঠানের পরে আমরা একটা রেজিস্ট্রেশন করব, আমরা রেজিস্টার করব ওই
এখানে বলেছেন যে কিছু অষ্টম যে নারায়ণ তো একটা পুরুষ, এটা একটা উপাধি। তো চৌধুরী যেভাবে আমরা লিখতাম, আমরাও চৌধুরী লিখি, তারও একটা পাঠ। আর প্রমাণের বিষয়টা অবশ্যই এখানে আলোচনা হবে, আপনারা যদি থাকেন তাহলে শুনবেন এখানে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, হ্যাঁ, টিসিবির যিনি রয়েছেন বীরেন্দ্র ত্রিপুরা, তাদের সাথে কথোপকথন হয়েছে। ওনারা ইনডাইরেক্টলি আমাদের এখানে বিরোধী দলের নেতা, আপনারা জানেন তো আমরা সেকেন্ড লার্জেস্ট ত্রিপুরী কমিউনিটির মধ্যে 19টা ইয়ার মধ্যে। তো বললো এরকমটা চিন্তা করার কি দরকার ছিল। তো আমি বললাম সেখানে আমি আমার গোত্রের পরিস্থিতি আমি দেব না সমাজকে, অবশ্যই দেব। আমাদের যে 7 মিনিট আগে দিদিটা ছিল, আপনারা তো এবারের জন্য বলিনি, আমার দিদিরা গিয়েছে ওই পৃথিবীর মধ্যেও, ওনারা তো ভালো এটা বারবার চলে এসেছে, তখন যে কোনো ভাবেই হোক আমার কথাগুলি রিজেক্ট হয়ে গেছে। তো আজকে আমাদের মধ্যে আমাদের এই মঞ্চের মধ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি উনিও একজন ভালো পোস্টে, আপনি জানেন আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারও কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের সঙ্গে আমি কথা বলছি। আজকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নারায়ণ ইতিমধ্যে ঘোষিত হবে তা, এবং আমরা জানতে চাইবো যে এই নারায়ণ উপাধি পাওয়ার পর আপনি বা আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ হবে আমি আমার দেশিং অংশের আইডেন্টিটিটা আমি ভেরিফাই করব, কোথায় কোন সাব ডিভিশনে গন্ডারদের সাথে কত আছে, আজকে লং ট্রাইবিলিটি কতজন আছে, সেইগুলি আমি আইডেন্টিফাই করব যে আমাদের কত পরিবার হতে পারে এই অল ওভার ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো এরপরে দেখব, আমিও খুঁজবো এখানে যে আমাদের যে যারা অনএমপ্লয়ি, যারা চাকরি বাকরি করছেন, তারা তো জানি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব দিকে এরা এগিয়ে, আর যারা টাকা পয়সায় অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে তাদেরকে এই আজকে অষ্টম নারায়ণ হওয়ার পর হয়তো পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো যে আরো 5 বছর পরে বা 6 বছর পরে এরকম করা যায় কিনা। আমি এখানে বংশের সাথে বলিনি, আলোচনা করবো, সেগুলি একটা আমাদের তৈরি হবে, ভবিষ্যতের প্ল্যান তৈরি হবে। তো কাজেই এটা কাজ গুরু দায়িত্ব, যেহেতু আমাকে অষ্টম নারায়ণ যেহেতু অর্পণ করিনি, এখানে অর্পণ করবে, তো আমার দায়িত্ব তো স্বাভাবিক কারণে আমি বুঝবো যে আমার দায়িত্বটা বেড়ে গেল। স্যার, এই দুশুই বসং যে বিষয়টা আপনারা বলছেন, সেখানে আমরা জানতে চাইবো যে ইয়ুথদের কেমন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন, যুবরা কতটুকু আকৃষ্ট হ্যাঁ, কাজ করতে? আজকে আমরা গতকাল থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আমাদের বয়স্ক লোকেরা আমরা প্রযাচনা দিয়ে আমাদের বংশকে যাতে আরো অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যাতে এগিয়ে যায়, এটার জন্য প্রার্থনা হয়েছে। আজকে সকাল 8টা থেকে 10টা অবধি আমাদের এখানে প্রার্থনা সভা তৈরি করেছে অনেকে। আমাদের এই গোত্রের মধ্যে আবার আপনাকে তো বলি, আমাদের এটা তো বলিনি, আমাদের এখানে কোনো ধর্মীয় প্রোগ্রাম না, কোনো সামাজিক প্রোগ্রাম না, আমাদের এটা গোত্রের প্রোগ্রাম। তো সেদিক থেকে আমাদের ধর্মগতভাবেও আমাদের ইয়ুথরা না, এখানে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমাদের যে ইয়ং বেসের ওনারা প্রে করেছেন আমাদের যে গোত্ররা এরাকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেমন ভগবানের কাছে প্রার্থনা করেছি, আমরা ঈশ্বরের কাইতরের কাছেও আমরা প্রার্থনা করেছি। আপনি জানলে আরো অবাক হবেন, আমাদের বুদ্ধ কমিউনিটি যেখানে অনেক আমাদের গোত্রের মধ্যে বুদ্ধ আমি দেখাতে পারবো, আপনাকে এখানে চোখের সামনে দেখাতে পারবো, হয়তোবা আসলেও আসতে পারে। আজকে বুদ্ধ কমিউনিটির মধ্যে রয়েছে আমাদের গোত্রে, বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে, নাইতং কমিউনিটির মধ্যে রয়েছে, খালি কমিউনিটির মধ্যে রয়েছে। কত বড় গোত্র আমাদের যে জিনটা সেটা বিশাল। এই দক্ষিণের জন্য আপাতত সে কথাটা আমি সবাব করে বলতে পারি।
স্যার আরো একটি বিষয় জানতে চাইবো, যে বিষয়টি অনেকটাই সমালোচিত রয়েছে, সে বিষয়টা হচ্ছে যেহেতু আপনি টিসিবির সাথে পূর্বেও কাজ করেছেন, আপনি বিষয়টা ভালোভাবে জানবেন। একটা কথিত রয়েছে বা একটা কথা আমরা শুনতে পাই যে টিসিবির পূর্বে অর্থনৈতিক বিষয় দিকে অনেকটা নয়ছয় ছিল, এবং সেখানে যদি আমরা জানতে পাই যিনি প্রাক্তন সেক্রেটারি ছিলেন প্রাণজিৎ ত্রিপুরা, উনি আমরা শুনতে পেয়েছিলাম যখন আমাদের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন তখন 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন এই টিসিবির উন্নয়নের জন্য বা ত্রিপুরা যুবালয় বুথের উন্নয়নের জন্য, সমাজে যেন আরো এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু সেই টাকা একেবারে উধাও হয়ে যায় এবং সে কারণে তাকে এই সমাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল যতটুকু আমরা জানতে পারি। তো সে বিষয়ে আপনার বক্তব্য কি থাকবে? এখানে দেখুন, যেটা আমি তো আগেই বলেছিলাম যে ত্রিপুরা যুবালয় বুথটা এমন একটা পর্যায়ে ছিল যারা সমাজে উচ্চ পদে আসীন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মিনিস্টার, এমনটা ছিল প্রথম প্রাথমিকভাবে। এটা সবার এই ক্ষেত্রেই হবে, আমি মনে করি না যে তারা কি করেছে না করেছে বাদ বাকিগুলি, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই। তবে তারা কি করেছে না করেছে এই ব্যাপারে কিন্তু আমার কোনো সে নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আমি এখন আমার ব্যস্ত আছি মুদ্রাগত আমার যে গোত্র, এখানে আমার মায়েরা রয়েছে, আমার ইয়দা রয়েছে, আমার বৃদ্ধ বয়স্ক লোকেরা হয়েছে। সেদিক থেকে আমার প্রাথমিক যে আমার কাজ থাকবে আমি সেটা চালিয়ে, যদি দায়িত্বটা পাই তাহলে চালিয়ে যাব। অন্যান্য আমাদের বেশিং বছর লোকেদের, মা বোনেদের, ভাই বোনেদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আরো ডেভেলপ থেকে আরো ডেভেলপ মানে আমরা নিয়ে যেতে পারি। একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা আলোচনা, আমাদের সাথে যিনি ডক্টর রয়েছেন স্যার, আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আপনাদের একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা, একটি নতুন পথে এগিয়ে যাওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যারা এই 200 বছরের যারা রয়েছেন, বর্তমানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? ধন্যবাদ আবারও আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি চাইবো যে আমার এই 2 সিং বসং যারা আজকে এখানে উপস্থিত এবং যারা আসতে পারেনি আজকে এই প্রোগ্রামে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই 2 সিং বসংকে কিভাবে আগামী দিনে নতুন একটা প্রজন্ম বা নতুন একটা আইডিয়া নিয়ে বা নতুন ডেভেলপমেন্ট একটা কিছু আমাদের ট্রেডিশনাল আপনাদের কাস্টম যেটা রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো। এবং সবাইকে আমার মনে থেকে এবং এই সমস্ত সারা 2 সিং বসং থেকে আপনারা আমাদের এখানে এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে আগামী দিনে ভালো থাকার জন্য। ধন্যবাদ। একেবারেই আমাদের সাথে শ্যামল কান্তি স্যার রয়েছেন, যিনি আজ থেকে নারায়ণীর দায়িত্ব পালন করবেন এবং একটি গুরু দায়িত্ব বললেই চলে। স্যার, আপনার তরফ থেকে আপনি যে কাজে পা দিয়েছেন, যে বিষয়টাকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, যে সমস্যাগুলো ছিল সেগুলো আপনি সমাধান করবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বসঙ্গের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার এরকম গুরু দায়িত্ব যখন আমাকে দেওয়া হবে, এখানে আমাদের স্যারও বলেছেন এটা তো স্বাভাবিক কথা, আমি আগেও কথাটা পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের এই গোত্রের কাজ করতে গিয়া আমাদের সমাজের মধ্যে কে কি করলো না করলো, তাদের অন্য কোনো বসঙ্গের যাতে কোনো দুঃখ বা কষ্ট তাদের মনে কোনো যাতে আঘাত না লাগে, সেদিকে প্রথম নজর থাকবে আমার। আর বাদ বাকি তো আপনাকে আগেই বলেছিলাম আমি, যে আমরা এরকম প্রোগ্রাম করতে গিয়া টিসিবির মনে কষ্ট পাক সেটা আমরা চাইবো না। প্রাথমিকভাবে ওদের সঙ্গে সংঘাতে যাব না। শুনেছি আপনি বলেছেন এখানে কিছু, এটা জানতাম রতনমণি রিয়াং, উনি নাকি টিসিবির দ্বারা এটা আমরা আইডেন্টিফিকেশন করেছি ত্রিপুরা, উনি নাকি ত্রিপুরি কমিউনিটির লোক ছিলেন, তার নামে কিছু কেন্দ্রীয় বরাদ্দ ইয়ার মাধ্যমে হয়েছে। তো হলেই হতে পারে এটা তাদের ব্যাপার, আমরা তো দূরের থেকে দেখছি, সবগুলি উপভোগ করছি। যেটা আজকে আমরা আমাদের গোত্রের যে লোকেরা আজকে এখানে মিলিত হয়ে এরকম একটা গুরু দায়িত্ব আমাকে দেবে, স্বাভাবিক কারণেই কোনো ব্যাপার কোনো কমিউনিটির লোকেরা মনে কষ্ট পাবে। আমাদের এখানে আপনি জানেন না, এখানে রিয়াং কমিউনিটির লোক আমাদের গোত্রের মধ্যে রয়েছে, ওনারা এসেছেন রিয়াং, এটা তো আগেই বলেছি। তো কাজেই সমস্ত আমি আমার ব্যক্তিগত মতে আমি কাজ করবো এরকম তা না,
আমার অন্যান্য গোত্রের যে এখানে ইয়ত রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের পরামর্শ অনুসারেই আমরা আমাদের এই যে দেশিং প্রসঙ্গের যে ইমাং বা স্বপ্ন, এটাকে আমি বাস্তবে রূপ দিতে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এতক্ষণ পর্যন্ত এই যে বিশেষভাবে আজকে দুশুই বংশের যে বিশেষ অনুষ্ঠান রয়েছে সেখানে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তারা মূলত কি কি বিষয়গুলোকে সামনে রেখে বা কোন কোন বিষয়গুলোকে উদ্দেশ্য করে তাদের আগামী দিনে এগিয়ে যাবেন এবং তাদের যে বিশেষভাবে উদ্দেশ্যগুলো রয়েছে, নারায়ণ যিনি হচ্ছেন ওনার কি কি বিশেষ উদ্দেশ্য রয়েছে, উনি কি আগামী দিনে বাস্তবায়িত করতে চলেছেন ওনার বসং এর জন্য, সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। এ বলে আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন টিএনএ ভারতের পর্দায়। ধন্যবাদ। লিপি প্রদান করা এবং এই বর উত্তরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ত্রিপুরাজ্যের অর্ধেক আকাশের তথা জনসংখ্যার অর্ধেকের প্রতিনিধিত্ব করে যারা এখানে এই পথসভায় মিলিত হয়েছেন, এই সভার সভাপতিমণ্ডলীর মাননীয় সদস্যগণ এবং এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগ্রামী মায়েরা, বোনেরা এবং তাদের সহযোগী সমস্ত বন্ধুদের আমি আমাদের ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি। এখানে আপনারা কত সংখ্যায় মিলিত হয়েছেন এটা শুধু আমি কেন, যারাই প্রত্যক্ষভাবে আপনাদের এই কর্মসূচিকে যারা দেখছেন, সামাজিক মাধ্যমের সম্প্রচারের মধ্য দিয়ে হোক বা স্বচক্ষে, আমরা শুধুমাত্র আপনাদেরকে এই সংখ্যায় দেখছি না। ত্রিপুরাজ্যের 42 লক্ষ আমাদের যে জনসংখ্যা তার অর্ধেক নারী। আপনারা সেই 42 লক্ষ নারীর প্রতিনিধিত্ব বটে, তার বাইরেও এই ত্রিপুরাজ্যের গোটা জনসংখ্যার তাদের ক্ষোভ, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা, তাদের মনের আকুতি নিয়ে আপনারা এখানে আসতে বাধ্য হয়েছেন। এই সময়েতে নানা কারণে জনসংখ্যার অন্যান্য অংশের মতো আপনারাও সংসারের তার ঘানি টানতে গিয়ে নানাভাবে ব্যতিব্যস্ত, তার মধ্যেও একজন মা হিসাবে, একজন বোন হিসাবে আরো অতিরিক্ত শুধু আর্থিক না, আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে নানাভাবে আপনারা ভারাক্রান্ত। এই সময়েতে বোর্ডের পরীক্ষা হচ্ছে, আপনাদের ঘরের ছেলে মেয়ে, নাতি নাতনি, তারা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা
কর্মসূচিতে অংশগ্রহণ করছেন প্রায় প্রত্যেকেরই কিভাবে তারা তাদের এই জীবনের পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারছেন, সে কারণে একটা মানসিক যন্ত্রণা। অন্যদিকে আমাদের দেশের বর্তমান যে সরকার এবং এই রাজ্যের সরকার, যাদের পরিচালনায় ভারতীয় জনতা পার্টি মানে এটা তার বাইরের পোশাক। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই দলের আর্থিক কর্মসূচি হোক, সামাজিক কর্মসূচি হোক বা রাজনৈতিক ভাবনা চিন্তা, সব কিছু আবর্তিত হয় আরএসএস তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস তার চিন্তা ভাবনার মধ্য দিয়ে। আর এই আরএসএস মানেটা কি? ঘটনাচক্রে এবার তাদের শতবর্ষ, তাদের সংগঠন তৈরি হওয়ার পর জন্মলগ্ন থেকে তারা বিশ্বাস করে মনুবাদে, মনুসংস্কৃতিতে। মনুবাদ বা মনুসংস্কৃতি মানে কি? সমাজে নারীদের জন্ম শুধু পুরুষের সেবা করার জন্য। সমাজে আমরা যে বলি নারী পুরুষ, এই শব্দ চয়নে এক ধরনের নারী এবং পুরুষের মধ্যে সমতা, সমান মর্যাদা, সমান ইজ্জত, এই শব্দ দিয়ে, এই শব্দ চয়নের মধ্য দিয়ে তা বোঝায়। কিন্তু মনুবাদে বলা হয় যে না, নারী শুধু পুরুষের নিমিত্ত, তাকে পুরুষকে সেবা করার জন্য, সে নারীকে যতটুকু দেয়ার, তার সম্পর্কে যতটুকু ভাবার, এর বাইরে নারীদের আর কোনো অধিকার নেই। আজকে আমাদের দেশের সরকার, ভারতীয় জনতা পার্টি বা রাজ্যের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, রাজ্যের ডাক্তার মানিক সাহার নেতৃত্বে, এরা মুখে যতই বেটি বাঁচাও, বেটি পড়াওয়ার কথা বলো, তারা লোক দেখানো। এই সেদিনও আস্তাবল মাঠে একটা জনসভা করে গেছেন, তাদের ডুবন্ত নৌকা বাঁচানোর মরিয়া চেষ্টা হিসাবে জবরদস্তি করে কিছু লোককে এখানে এনেছেন। এখানে এসে বিপিএল ঘরের শিশু সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান বা যে মাধ্যমিক 12 পাস করলে পরে বালিকারা যারা ভালো রেজাল্ট করবে, তাদের জন্য কিছু এরকম কর্মসূচি ঘোষণা করেছে। এগুলি সব লোক দেখানো। যদি আজকে দেখা যায় গোটা ভারতবর্ষে নারীদের উপরে যে সমস্ত অত্যাচার হচ্ছে, বঞ্চনা হচ্ছে, তাদের অধিকারকে যেরকম ভাবে অস্বীকার করা হচ্ছে, প্রায় প্রতিটি সংসারে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে নিষ্পেষিত হচ্ছে, তার পেছনে মূল কারণ ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দর্শন, যা আরএসএস দ্বারা নির্দেশিত মনুসংহিতা বা মনুবাদ, এটাকে অনুসরণ করেই আজকে নারীদের সমস্ত অধিকারকে তারা বলুণ্ঠিত করছে। তার ফলশ্রুতি
আমাদের দেশে নারী নির্যাতন, আমাদের দেশে নানা ধরনের অবিচার সেটা বাড়ছে, যে কারণে আপনারা ত্রিপুরা রাজ্য গণতান্ত্রিক নারী সমিতি বাধ্য হয়েছেন এই সময়েতে, এখন যখন এ রাজ্যে কাজ এবং খাদ্যের অপ্রতুলতা, গ্রামের এগার কাজ নেই, টুয়েপের কাজ নেই, শিক্ষিত বা অর্ধশিক্ষিত গ্রামীণ বা শহরের যুবক যুবতী তারা কাজ পাচ্ছে না, হন্যে হয়ে ঘুরছে, ছিটে ফোটা সরকারের বরাদ্দ সেই বরাদ্দ জনগণের কাছে পৌঁছচ্ছে না। সারা ত্রিপুরাজ্যে একটা সিন্ডিকেট রাজ, কমিশনের রাজত্ব আজকে গত 7 বছর ধরে লাগাতার এই ত্রিপুরাজ্যকে দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে, দুর্নীতির একটা মহাকুম্ভে পরিণত হয়েছে ত্রিপুরাজ্য। সেই জায়গায় স্বাভাবিকভাবেই মায়েরা, বোনেরা যারা সংসার আগলে রাখেন, যারা সেই সংসারের অন্য সদস্যরা যতটুকুই তারা কামাই করেন, সেই কামাই সেটাকে টেনে বলে যেভাবে হোক পরিবারের সদস্যদের খাইয়ে পরিয়ে যেভাবে রাখতে হয়, এতে তাদের সবচেয়ে বেশি যক্কি সামলাতে হয়। আপনারা শুধু এই ত্রিপুরাজ্যের যারা বিরোধী দল করেন, ত্রিপুরাজ্যের সচেতন নাগরিক, তাদের অভিযোগ না, যদিও সরকার নানাভাবে অস্বীকার করেন, কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক যে মন্ত্রীকে দায়িত্বে বিজেপির অন্যতম নেতা অমিত শাহ, তার মন্ত্রক থেকে প্রতি বছর আমাদের দেশে যত প্রকারের অপরাধ হয়, খুন খারাপি, চুরি, ডাকাতি, ছিনতাই, ড্রাগ, বধূ হত্যা, নারী নির্যাতন, সমস্ত ধরনের, তার সাথে আধুনিকভাবে ইলেকট্রনিক অপরাধ যেগুলি হয়, যেগুলোকে বলা হয় সাইবার ক্রাইম ইত্যাদি, অন্য মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়ে যায়, জমি জমা সম্পত্তির কাগজপত্র জালিয়াতি করে কিছু দুষ্ট লোক, এরা সমাজকে ঠকিয়ে কোটি কোটি টাকা আহরণ করে। এই সব কিছুরই সারা বছরের সমস্ত তথ্য সংগ্রহ করে এটা প্রতিবেদন তথা রিপোর্ট বের হয়, সংক্ষেপে যার নাম এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বড়। এই রিপোর্টে কি দেখা যায়, বিগত কয়েক বছর ধরে এই ছোট্ট ত্রিপুরাজ্য, যার জনসংখ্যা মাত্র 40-42 লাখ, পশ্চিমবাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কোন জেলার, একটা জেলার জনসংখ্যাও নেই, যদিও আমাদের ত্রিপুরাজ্য এখানে 8টা জেলা, কিন্তু বড় রাজ্যের একটা জেলার জনসংখ্যার সমান জনসংখ্যা আমাদের নেই। ভারতবর্ষে যেমন উত্তরপ্রদেশের মতো রাজ্য আছে, 18-19-20 কোটি জনসংখ্যা, তারপরে বিহার, পশ্চিমবাংলার মতো রাজ্য আছে 10 থেকে 15 কোটি জনসংখ্যা। সে তুলনায় এই মাত্র 40-42 লক্ষের জনসংখ্যার এ রাজ্য অপরাধের তালিকায়, অপরাধের পরিসংখ্যানে প্রতি 100 জনে, প্রতি 1000 জনে এখানে যে
অপরাধগুলি হয় এবং সে অপরাধের মধ্যে বাছাই করে কয়েকটা অপরাধ। প্রথম অপরাধ হলো নারী নির্যাতন। নানাভাবে, শুধু পণের জন্য বধূ হত্যা না, তার সাথে কন্যা সন্তান অপহরণ, আরো নানাভাবে নারীদের বিরুদ্ধে, কন্যা সন্তানদের বিরুদ্ধে যে অপরাধ হয়, এই তালিকায় জনসংখ্যার অনুপাতে বিগত কয়েক বছর ধরে ত্রিপুরা সারা দেশের মধ্যে সবার উপরে। তার সাথে হলো অস্বাভাবিক মৃত্যু। এই অস্বাভাবিক মৃত্যুর তালিকাতে নারী এবং পুরুষ প্রায় সমান সমান। কেন অস্বাভাবিক মৃত্যু হয়? সংসারে যখন অনিশ্চয়তা, দারিদ্র্যের কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, বেকারিত্বের কারণে, এই কারণে যখন মানুষ ভারসাম্য হারিয়ে ফেলে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, শেষ পর্যন্ত কোনো ধরনের সেরকম যে নিশ্চয়তা না পেয়ে, সমাধান খুঁজতে না পেরে মানুষ আত্মহত্যা করে নানাভাবে। এটাকে অস্বাভাবিক মৃত্যু বলা হয়। তার সাথে নিখোঁজ হয়ে, অপহৃত হয়ে যত্রতত্র ব্যবহারিক লাশ পাওয়া ইত্যাদি, এগুলোও এই তালিকার মধ্যে হয়। তার মধ্যে হয়তো বা বিন্যাস হতে পারে। সেই ক্ষেত্রেতেও অস্বাভাবিক মৃত্যু ত্রিপুরাজ্য সারা দেশের মধ্যে প্রথম। তার সাথে রাজনৈতিক অপরাধ, শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে কেউ যদি প্রশ্ন তুলে, তাকে দৈহিক আক্রমণ করো, তার বাড়ি জ্বালিয়ে দাও, তার জীবিকার উপরে অবরোধ তৈরি করো। 2018 ইংরেজিতে এই রাজ্যে বিজেপির আইপিএফটি জোট সরকার আসার পরে 2017 লোকসভা এই বিধানসভা নির্বাচনে তাদের বক্তৃতা কি ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক বা তাদের তৎকালীন সভাপতি এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক, স্লোগান কি ছিল? এই ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার কোনো কাজ করে না, এখানে কোনো উন্নয়ন হয়নি, এসব কোনো অভিযোগ তখন ছিল না। মানুষকে ভরকানোর জন্য তাদের বক্তৃতা ছিল বামফ্রন্ট সরকার 25 বছর যা করেছে, যদি বিজেপি আইপিএফটি জোট সরকার তৈরি হয় তাহলে তার দ্বিগুণ হবে। এটা শুধু মুখের কথা না, ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে 299টা প্রতিশ্রুতি, এই 299টা প্রতিশ্রুতির মধ্যে যদি দেখা যায় তার 15-20টা হবে শুধু নারীদের জন্য, কন্যা সন্তান থেকে শুরু করে বিধবা মা, বয়স্কা মা, তাদের কল্যাণে। তাদের যদি সরকার তৈরি হতে পারে, কি সমস্ত কর্মসূচি তারা গ্রহণ করবেন? সেই মিথ্যা প্রতিশ্রুতির উপর ভিত্তি করে কালো টাকার জোরে এ রাজ্যে বিজেপি আইপিএফটির জোট ক্ষমতাসীন হওয়ার পর পরবর্তী সময়েতে তীব্রমথা যারা আড়াল থেকে এই বিজেপি সরকার আনার জন্য সমস্ত ষড়যন্ত্র করেছে, এই প্রতিশ্রুতিগুলোর একটাও কার্যকরী হয়েছে কি? 100 দিনের জায়গাতে 200 দিনের এগার কাজই হোক, 340 টাকা মজুরি হোক,
বা নারীদের জন্য গালভরা যে প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই হয়নি। সরকারি চাকুরি বা বেসরকারি চাকুরি বা কর্মসংস্থানের ক্ষেত্রেতেও তাদের প্রতিশ্রুতির ধারে কাছেও তারা পৌঁছতে পারেনি, বা এগুলো রূপায়িত করার জন্য তারা দ্বিতীয়বার সে শব্দগুলো তারা উচ্চারণ করছে না। কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বহিরাজ্যের টিভি চ্যানেলগুলো ভাড়া করে কোটি কোটি টাকা দিয়ে সরকারের প্রচার, মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মুখশ্রী দেখিয়ে প্রচার এ রাজ্যে না হচ্ছে, গ্রামীণ বা শহরতলির যারা দৈনন্দিন কাজ করে তাদের কর্মসংস্থান না হচ্ছে, শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক। আমরাও জানি সমস্ত যুবক যুবতীকে সরকার তাদের পক্ষে চাকরি দেওয়া সম্ভব না, কিন্তু যে কথাগুলি বলা হয়েছিল প্রথম বছরে প্রথম মন্ত্রিসভা থেকেই 50,000 চাকরির জন্য সমস্ত বন্দোবস্ত করা হবে, পরবর্তী সময়েতে 5 বছরের মধ্যে 7 লক্ষ কর্মসংস্থান হবে, 5 বছর পরে আবারও 2 বছর ত্রিপুরাজ্যের জনগণকে নানাভাবে ভাওতা দিয়ে ত্রিপুরা মাথার হাত ধরে আবার ক্ষমতায় আসলো, 2 বছর পেরিয়েছে, তার ধারে কাছেও নেই। বিধানসভাতে লিখিতভাবে তাদের সেই তথ্য উপস্থিত করতে হয়, আগামী 21শে মার্চ আবার বিধানসভাতে তথ্য পেশ করতে হবে। বাস্তবের সাথে তাদের যে দাবি, তাদের যে প্রচারের আকাশ পাতাল ফারাক, সে কারণে আজকে বেকার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, অভাব, মানুষ ক্ষুব্ধ, মানুষ প্রতিবাদের রাস্তায় নামছেন। প্রায় প্রতিদিন 365 দিন ত্রিপুরাজ্যের মধ্যে, ত্রিপুরাজ্যের নানা প্রান্তে এমন একটা দিন বাদ যায় না, শুধু পতাকা হাতে নয়, আপনাদের মতো করে সংগঠিতভাবে, অসংগঠিতভাবেও, স্বতঃস্ফূর্তভাবেও মানুষ পানীয় জলের জন্য, রাস্তার জন্য, রেগায় কাজ করে মজুরি পাওয়ার জন্য, এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ, চিকিৎসার সুযোগ পাচ্ছে না, ছেলে মেয়েদেরকে যে সমস্ত স্কুলে পাঠিয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকা নেই, এমনকি বাচ্চা ছেলে মেয়েরাও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। শাসক দল ভারতীয় জনতা পার্টি, যারা জনগণের এই ন্যায্য দাবি নিয়ে যারা তাদের সমস্ত সংবেদনশীলতা হারিয়েছে, উদাসীন, তাদের টিকে থাকতে হবে। টিকে থাকতে হলে পরে তার একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থার অঙ্গ হল যুব বয়সীদের, নতুন প্রজন্মের একটা ভালো অংশকে নেশা, বাং, গাঁজা, ইয়াবা, ব্রাউন সুগার ইত্যাদি ইত্যাদিতে যুক্ত করে দাও। মুখে খুব সুন্দর মিষ্টি স্লোগান, নেশামুক্ত ত্রিপুরা গঠন করব। আজকে ত্রিপুরা, আজকে নেশাযুক্ত ত্রিপুরা, এটাও ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর অন্যতম অঙ্গ। কথায় কথায় তারা বলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা বানাবে। শ্রেষ্ঠ ত্রিপুরা হয়নি, মডেল ত্রিপুরা হয়নি, কিন্তু নেশা, নারী নির্যাতন, ত্রিপুরাজ্যের যে গরিব মানুষ তাদের অধিকার ছিনে নেওয়ার ক্ষেত্রেতে ত্রিপুরাজ্য আজকে অন্যতম নজির সেখানে তৈরি করেছে। তারই ফলশ্রুতি আজকে বেকার সমস্যা, তারই ফলশ্রুতি আজকে আইন শৃঙ্খলার অবনতি, যার শিকার সাধারণ মানুষ,
আর এই সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় শিকার আমাদের মা বোনেরা, আজকে মহিলারা। সেটাই আপনাদের দাবি সনদে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা গণতান্ত্রিক পথে, সাংবিধানিক পথে সারা ত্রিপুরাজ্য থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপালের কাছে আপনারা ডেপুটেশন দিয়েছেন। আজকে এ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়ে সরকারের কর্ণগোচরেও নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ত্রিপুরাজ্যের যে বর্তমান সরকার, তারা শুধু আপনারা কেন, ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষের তাদের আকাঙ্ক্ষার কথা, ক্ষোভের কথা তারা শুনবেন। বিগত 7 বছর ধরে তাদের আচরণ দেখে এটা সেরকমভাবে মনে হয় না, শুনবেন না তারা। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই এখানে শেষ করলে হবে না। ত্রিপুরাজ্যের সব অংশের গণতান্ত্রিক মানুষের কাছে সেই বার্তা পৌঁছানোর মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের শোষিত, বঞ্চিত এবং সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ, ট্রাইবেল, নন ট্রাইবেল সবাইকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচারী, জনবিরোধী, গরিবের শত্রু এবং নারীদের পরম শত্রু এই সরকারের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক প্রতিরোধ আরো জোরদার করতে হবে। সেই জায়গায় ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক শক্তি তার প্রতিনিধি হিসাবে, ত্রিপুরা বিধানসভার বিরোধী দলগুলোর নেতা হিসাবে আমি শুধু আপনারা যারা গণতান্ত্রিক নারী সমিতি, আপনাদের কাছে না, ত্রিপুরাজ্যের সমস্ত জনগণ এবং তার মধ্যে যারা আপনারা অর্ধেক জনসংখ্যা নারীদের কাছে এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, আগামী দিন আপনাদের সাথেই হাতে হাত ধরাধরি করে এই রাজ্যের এই স্বৈরাচারী, এই বিজেপি আইপিএফটি মথা সরকার, এখানে আবার ত্রিপুরা মথার সম্পর্কে একটু বলতেই হয়। ত্রিপুরা মথার তৈরি কেন ত্রিপুরাজ্যের মধ্যে? কিছুই না, এটা নতুন আমরা দেখছি তা নয়। অতীতেও এই ত্রিপুরা মথার যারা আজকে নেতা, আমি সমর্থকদের কথা বলছি না, অনেক সাধারণ মানুষ তারা ভুলের ফাঁদে পা দিয়ে তারা কদিনের জন্য বিভ্রান্ত হন, কিন্তু আজকে যারা নেতারা, কি প্রদ্যোৎ মাণিক্য কিশোর বা এডিসিতে যারা আজকে সরকার চালাচ্ছে, তাদের পূর্বপুরুষরা কারা? অতীতে তারা ত্রিপুরা উপজাতি যুব সমিতি, আইএনপিটি ইত্যাদি ইত্যাদি বহু নামে বিভিন্ন সময়েতে তারা আবির্ভূত হয়েছিল। তখনও তাদের একটা উদ্দেশ্য ছিল বামফ্রন্ট বিরোধী, সিপিআইএম বিরোধী। বামফ্রন্ট সিপিআইএম মানে যারা বিকল্প কর্মসূচির হাত ধরে এই স্থল বেষ্টিত ত্রিপুরা, এই ত্রিপুরাজ্য সে রাজন্য কাল থেকে একদিকে এখানকার যারা পিছিয়ে পড়া ট্রাইবেল অংশের মানুষ, এদের জীবন সংস্কৃতি একেবারে তলানিতে, তার সাথে যুক্ত হয়েছে দেশভাগের অনিবার্য ফসল হিসাবে উদ্বাস্তু আগমনের পরে উপজাতিরা যারা এসছেন, এই দুটি অংশের মানুষের সাথেই তৎকালীন সরকারগুলো নানাভাবে ছিনিমিনি খেলা খেলেছে। বামপন্থী ফ্রন্ট সরকার সমস্ত সীমাবদ্ধতা, সমস্ত ধরনের অসুবিধার মধ্যে দাঁড়িয়েও এই ত্রিপুরাজ্যকে বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সাক্ষরতায়, ভূমি সংস্কারে,
মানুষের অধিকার প্রতিষ্ঠায়, নানা ধরনের সামাজিক নিরাপত্তা, যা 33-34টা ভাতার মধ্য দিয়ে সারা দেশের মধ্যে এই ত্রিপুরার যে একটা উদাহরণ তৈরি করেছিল, নারী নির্যাতন, সাম্প্রদায়িক সংঘাত ইত্যাদি তলনিতে নিয়ে এসেছিল। কিন্তু আমাদের দেশের কায়েমি স্বার্থ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নামে আমাদের দেশে বিভিন্ন সময়তে বিভিন্ন রাজ্যে অতীতে বা বর্তমানে খুব সক্রিয়, তাদেরকে সহযোগিতা করার জন্য সেই 1967, 1980, 90, 2000 শুধু রাজনৈতিক দল এরকম মুখরোচক স্লোগান দিয়ে নয়, এমনকি সশস্ত্র সন্ত্রাসবাদী তৈরি করে টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্সের মতো শত শত নিরীহ মানুষ, আরক্ষা কর্মী, সরকারি কর্মচারীকে অপহরণ করে খুন করে বামফ্রন্ট সরকারের কর্মসূচিকে কিভাবে প্রতিহত করা যায় সে কাজ করেছিল। আজকে যারা তিপ্রামথা, যারা তিপ্রালেন, গ্রেটার তিপ্রালেন, কখনো নো কম্প্রোমাইজ, ওয়ান লাস্ট ফাইট, ওই দিল্লি জানা হোগা, এ সমস্ত নাটক করে জনগণকে ভাগ করে, ট্রাইবেল নন ট্রাইবেলকে ভাগ করে, শ্রমজীবী অংশের মানুষকে দুর্বল করে, তাদের ঐক্য শক্তিকে খর্বিত করে তারা বিজেপি তাদের যে কর্মসূচি বিভাজনের, লুটের, আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে লুটের শ্রেষ্ঠ রাজ্য তৈরি করেছে, তারা সক্রিয়। কাজে তাদের বিরুদ্ধেও এ রাজ্যের গণতান্ত্রিক শক্তিকে আপনারা মায়েরা, বোনেরা, অতীতে কুমারী, মদতী, রূপশ্রী সেই 1948-49 মহারাজার সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদের মৃত্যু বরণ করে এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের পথ দেখিয়েছিলেন। আপনারা সেই মায়েদের, কুমারী, মদতী, রূপশ্রী ঘটনাচক্রে এই মাসেই তো তার শহীদান দিবস আমরা কদিন বাদে উদযাপন আমরা করব। তারই উত্তরসূরি আপনারা, সে ঐতিহ্যের অংশীদারি আপনারা, তাদের পতাকা আপনাদের হাতে। কাজে সেই পতাকাকে আরো ঊর্ধ্বে তুলে ধরে এই রাজ্য থেকে আরএসএস, বিজেপি এবং তাদের প্রতিভূ ত্রিপুরামথা আইপিএফটিকে ত্রিপুরা থেকে বিদায় করার জন্য সে লড়াইয়ে নামতে হবে। এই লড়াই ছাড়া আপনাদের এই দাবি পূরণ হবে না। এই লড়াই ছাড়া আপনাদের যে আজকে নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, এ থেকে আপনারা সংসারকে আলো করার, সংসারকে রক্ষা করার সে বাতাবরণ পাবে না। সেই কাজে আপনারা আগামী দিন আরও জোরদারভাবে ব্রতী হবেন এই আশা ব্যক্ত করে এখানে যে আপনাদেরকে আপনাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করার জন্য যে সুযোগ দিয়েছেন কথা বলার, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্যে বর্তমানে আজকে আমরা বিশেষভাবে যদি বলি, কৃষি যে পেশা একটি রয়েছে সেটি প্রচুর প্রাচীন পেশা এবং ভারতে কৃষক সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ বিচার বিবেচনা করে রিপোর্ট পাঠানোর জন্য। তো এভাবে আমরা কমিটি গঠন করা হয়েছে অনারেবল এডুকেশন রবীন্দ্র দেববর্মাকে চেয়ারম্যান বানিয়ে। গত 30/8/2023 আমরা কমিটি গঠন করেছি। সদস্য হিসাবে আছে উমাশঙ্কর দেববর্মা, অনারেবল এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, পিউবিসি তৎকালীন আছে দিলীপ বর্মন, মেম্বার সেক্রেটারি। আর যে এলাকাতে ভিজিট করবে ওই এলাকার এমডিসি কে নিয়ে একটা ভিজিট করে রিপোর্ট জমা দিবে। এই রিপোর্টে অনুযায়ী আমরা নতুন 22টা সাব জোনালগুলিকে পুনর্গঠন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো
আপাতত কমিটির রিপোর্ট না আসার পর আর মহোদয়, ওনারা কি এই রাজ্যে নারীদের সমস্যা সম্পর্কে একটুকু খবরাখবর নিতে নারাজ? অথচ আমরা কি দেখছি? আমরা দেখছি যে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করে I have gone through this budget speech and documents. First of all, I would always like to address the opposition. आपका opposition रहेगा तो हम लोग भी honest और सतर्क रहेंगे. And I think Honorable Chairman, the way हम लोग अपने आप को कंडक्ट करते हैं PTADC में, हमको स्टेट से बहुत चीज सीखना है. और I think the way the opposition and us, we work here, especially with the honorable leader of the opposition, I must admit that this is the best way democracy can flourish, and I appreciate the concerns. अभी चाकमा बाबू ने बात किया रिगार्डिंग शिव मंदिर. I think जहां में लोग पहले से जा रहे हैं, I think we should develop them as tourism sites. मैं in fact I got late today because मैं आज 14 देव का मंदिर में था. हमारे एरिया जो मंदिर है, ट्रेडिशनल एरियाज है, मंदिर में एनक्रोचमेंट हो रहा है और कुछ चीज जहां में डेवलपमेंट हो, सजेशंस हो. I have seen this from every member of the opposition. आपका सजेशन most of the time constructive raha hai, and I appreciate that. Whether it was inclusion of village council outside ADC by Bidil Debarma, whenever Mr. Chakma Babu has spoken, he's always spoken very nicely. Everyone. Our biggest challenge in budget हमेशा रहता है कि our biggest challenge is that our budget is passed but never approved by the respective state governments. State government itself has its own problem. और हमारा जो निकासा अकॉर्ड है ऑनरेबल चेयरमैन साहब, उसमें मैंने इसको एड्रेस करने की कोशिश की. फॉर द लास्ट 1 year 6 राउंड्स ऑफ मीटिंग्स हो चुका है और फाइनेंशियल फंडिंग के लिए गवर्नमेंट ऑफ इंडिया से हमने और उनके रिप्रेजेंटेटिव से हमने कई बार बात की. फंडिंग रिमेन्स अ वेरी बिग कंसर्न. जस्ट नाउ ऑनरेबल EM Kamal Koloi said that agency. I think यहाँ में we have the leader of the opposition, the members from the opposition and from the party which is ruling right now. We can never become an agency because agency people are hired. We are voted to office. We have not been hired. We have been elected. And when we become elected, we are answerable to the people who have voted for us. So while many people may say that TTADC is an agency, we are a government which has been elected by the people. Unfortunately, the attitude has been never to take the TTADC seriously. It is not from now. It was there during the government of the left, during continuous regime of the left, and today also, we have not been taken seriously. But I am hopeful that if we can, and now that these deliberations are in front of camera, I am hopeful that our people will understand that
Despite us being elected by them, their vote means nothing when it comes to TTADC, and the vote for assembly means more. The government of India has to create employment, and they cannot create employment without the support of the district councils. Whether it is in Meghalaya, whether it is in Mizoram, whether it is in Bodoland, Karbi Anglong, Dimasa Hasao, and most definitely in TTADC. If the government cannot give jobs, because government is already spending maximum of his money in salaries for the employees, then the government has to think about creating avenues, and tourism is definitely one more line. The skill center that we have signed an MOU with today is a positive direction. Recently, Honorable Chairman Sir, I met the Chief Minister of Tripura, and I told him that you all want to open a 5-star hotel in Tripura. Where will you give jobs from? If we have a hotel management institute, our boys and girls can get training there, and then they will be employed. So when we say that we are opening hotels, restaurants, tourism activities, you need qualified, skilled manpower to employ them. Today, if Taj is opening a hotel, they need to set up a hotel management skill center. Otherwise, again, the employees will come from outside. Our hospitals, we have, as EM Kamal Kawai Health has said, हमारे हॉस्पिटल्स में स्टाफ के शॉर्टेज है, लेकिन हम लोग एम्प्लॉइज को सैलरी नहीं दे सकते, एडीसी नहीं, स्टेट गवर्नमेंट. We are conducting a seminar and I would request चकमा बाबू आप भी अटेंड कीजिए हमारे साथ. आज अगर हम लोग त्रिपुरा में नौकरी नहीं दे सकते हैं, जापान 35% of Japan's population is above 60 years old. It's an aging population. उनको हेल्थ केयर नर्सेस का दरकार है, मेल एंड फीमेल. टुडे अगर हमने ये MOU किया है and we can give 50, 70, 100 nurses a chance to get jobs in countries like Japan. After accommodation, fooding, lodging, an average nurse will get 1.5 lakh to 2 lakhs. Economy of a state is not necessarily developed in the state. Today, if you go to Punjab, maximum money of Punjab comes from people who are working outside, in Canada, in England. They are working there, they are sending money back to Punjab. If you look at Kerala, maximum Malayalis are working in Dubai, Bahrain, Muscat, Oman, Qatar. They are earning lakhs and lakhs of money and sending money back to the country. Today also, if you notice, a lot of Tiprasas are working outside, doing very well for themselves, and sending money back to their homes in villages. But if we have to make these Tiprasas and people of Tripura by and large capable of getting jobs, we have to give them proper schools, proper language communications, education, proper skill set. And for that, TTADC has been repeatedly going and giving projects to the government of Tripura to be sent to Delhi. एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा ADC को छोड़कर नहीं बन सकता. You cannot create a Tripura by ignoring the ADC areas.
Sometimes some of the leaders have an attitude that ADC, asking only for ADC means we are being selfish. Some people say that, newspapers say that we are being, I have read in newspapers that we are being communal, Sampradayak is the word. But let me tell you, when projects come, and 90% of the projects which have come in the last 30, 40 years, they have come to Agartala. Have we called the people of Agartala Sampradaya? Selfish? No. If today ADC is not only about tribals, we have a significant Bengali population, Muslim population, Manipuri population living in the ADC areas. So when we are speaking for ADC, we are also speaking for every citizen who are living in ADC areas. I am very happy that our opposition is also appreciating what I am saying. I hope you appreciate what I am saying, Honorable Chairman. I am speaking through you. ADC was not created for no reason at all. It was created to address the people who are staying in rural part of Tripura, their pain, their aspiration. I have Shailendra Ji here from Kanchanpur. He is from an open sea. The money which comes to his constituency is nothing. Just next to Kanchanpur, you will have Kailash Sheher. The money which will come there is far more outside non-ADC area than ADC area. Shailendra Ji is suffering because of this difference in funding. If you just go here, outside Kumalo, and nobody is complaining, we are not saying why. You go to Jirania, National Highway, everything. Just half a kilometer is Kumalo, but all the money which is put in hospitals, even if the airport comes, that side. So why your Eklavya school, which is supposed to come up for the benefit of Tiprasa, tribal, indigenous students, quite a few of them are outside ADC areas. So these are questions. Today, you want to promote tourism? Absolutely, we should promote tourism. Agartala needs to be also developed. I am all for it. But where are you going to get the people who are going to benefit from tourism? Kamal Paloi, the Honorable EM, said that tourism is very important. You know why tourism is important? वो नौकरी दिलवा. आज कोई कलकत्ता में पैसा कमाता है, बॉम्बे में पैसा कमाता है, गुवाहाटी में पैसा कमाता है, बैंगलोर में पैसा कमाता है, 11 महीना, साल में 1 महीना छुट्टी के लिए वो सिक्किम जाता है, वो मेघालय जाता है. और जो पैसा 11 महीना में उन्होंने बॉम्बे, बैंगलोर, कलकत्ता, गुवाहाटी में कमाया, वो चेरापूंजी में खर्च करता है, गैंगटॉक में खर्चा करता है. और जो गैंगटॉक में काम करता है, जो चेरापूंजी में काम करता है, वो लोकल है, कोई बाहर का नहीं है. हमारा परिस्थिति देखिए, ऑल ऑफ अस, अभी गर्मी आएगा, पूजा के टाइम आएगा,
I'm talking about पूजा। 11 महीना हमने यहाँ में पैसा कमाया। During pujas, during Christmas, summer vacations, सब लोग will go outside. Money from Tripura will go outside. So we have to think about creating tourism. Dumbur, one of the finest places, but there are no connectivity. Matabari is a Shakti Peeth. You know, Chakma Babu में on a lighter note, Honorable Chairman साहब, जब कोई ट्वीट करता है पॉलिटिशियन लोग, जिसका भी जन्मदिन हो, आसाम का मुख्यमंत्री का हो, प्राइम मिनिस्टर का हो, कोई भी बड़ा सेंट्रल मिनिस्टर का हो, जन्मदिन का हार्दिक शुभकामनाएं, मां त्रिपुरा सुंदरी आपको आशीर्वाद देगा। हमने मां त्रिपुरा सुंदरी का क्या किया? अयोध्या टूरिज्म साइट बन गया, कुंभ टूरिज्म साइट बन गया। हम लोग ने क्या किया है टू डेवलप आवर रिलीजियस टूरिज्म? फॉरेस्ट एंड ट्रेडिशनल ड्वेलर्स, चकमा वो आपने आज दिल का बात। टुडे वी आर ऑल्सो फॉलोइंग ट्रेडिशनल प्रैक्टिसेस। आज समाजपति को इतना इज्जत मिल रहा है। दिस इज एन इनिशिएटिव टेकन, टाइम टू टाइम हम लोग मिलते हैं। आज भी 14 देवता के वहां से ही हम लोग आ रहे हैं। आई हैव टेकन द इनिशिएटिव बिकॉज टू रिवाइव आवर हिस्ट्री, टू रिवाइव आवर कल्चर इज नॉट टू रिवाइव द हिस्ट्री ऑफ वन फैमिली. आई एम नॉट ट्राइंग टू रिवाइव द फैमिली ऑफ द महाराजास. आई एम ट्राइंग टू रिवाइव द history and identity of the state of Tripura and the Tiprasa people who live here. Now if nephew Rio tries to revive the Naga history, he is called a proud Naga. If in Bengal Mamata Banerjee tries to revive the Bangla history, Swami Vivekananda ho ya Rabindranath Tagore ho, then she is called a proud Ma Mati Manush Bengali. If in Assam Sarbananda Sonowal or Gogoi ji or Hemanta Biswa Sarma wants to revive Kamakhya, Tolatol Ghar, Rang Ghar, Sip Sagar, Mida, Mithi, their traditional festival, they are called proud Assamese Ahoms. Here we try to revive our culture, whether it is Buisu, whether it is Gariya, whether it is Tring, whether it is any of our traditional festivals. Then we are called, अरे ये तो पैसा बर्बाद कर रहा है. Because somebody is unfamiliar with a tradition does not mean that we will stop trying and giving up. So today, this budget speaks about our aspiration, हमारा आशा क्या है? हम क्या करना चाहते हैं? पिछले बहुत सालों से, not even during before Tipra Mata came to power, even when Radhacharan was here, even when Harinath Dev Burma was here, even when we had Devabrata Koloi, we have presented budgets. Many times we have presented budgets. Every time, budget, good or bad, we have tried to, what was inside our heart, we have tried to tell that to the state government. This is what we want to do. Most of the time, this is what is happening. Because some people think our priorities is not their priorities. And I hope that in our Tiprasa court and by the grace of God in this
current dispensation which is there in Agartala, they try to understand the sentiment of our people, the hopes of our people, the dreams, the aspirations of our people. Otherwise, if you want to keep people poor, if you want to keep people uneducated, if you want to keep people the way they are, then obviously we have been elected by the people. Next year is elections. People will not vote for us. But the people, because now there is live telecast of these sessions, I hope the people जिन्होंने हमें वोट किया वो भी समझेंगे कि हमने कोशिश किया, ऑपोजिशन ने कोशिश किया, लेकिन अंत में पैसे देने वाला कोई और है। और जब तक आप हमें बंदूक देंगे और बंदूक के अंदर गोली नहीं होगा, वो बंदूक का कोई फायदा नहीं। This year, I am very happy with the budget. It is a realistic budget. 60% of the money has been allocated for development. We are not an employment agency. Our job is not to only employ people. Our job is to also bring in development. Now, most of the employees have been employed much before we came to power, much before opposition also got elected. That is something that we have brought forward from the past. But if the government, the central government and the state government can give us funds so that we can bring in development, bring in a certain amount of skilled education, bring in employment through self-generation, give chance to our people to compete with students from different parts of the Northeast, then एक Tripura श्रेष्ठ Tripura बनेगा. If the government feels that ADC is not capable, then the government should write to the government of India and scrap TTADC. But don't cosmetically keep TTADC alive. Don't keep us alive but give us limited oxygen. One day, a very senior leader whom I know for a very long time, Vidyut, he once said, we are deprived of oxygen. Chakma Babu, we are all deprived of oxygen. And oxygen is not only money. We are deprived when we present something. Elected people like us, we present something and then our bills are sent. They remain in Raj Bhavan. They are not even sent back. Projects are sent. We don't know what happens to the projects. And then we hold our heads in shame in front of our own people. There are many things that we can learn from the rest of India, but I am very happy and I support this budget. In support of this budget, I want to also, I don't know how many times we will be interacting, but हमारे बाद भी गवर्नमेंट आएगा, हमारे बाद भी ऑपोजिशन रहेगा, लेकिन मैं उनको भी एक लेगेसी छोड़ के जाना चाहता हूँ. I want them to also understand. हमारा जो यहाँ में इंटरेक्शन हुआ पहले से अभी तक, I think स्टेट गवर्नमेंट एंड गवर्नमेंट ऑफ इंडिया कैन ऑल्सो टिप्रासा से कुछ सीख सकते हैं लोग कि हम लोग ने कितने अच्छे तरीके से एक दूसरे के कभी कभी ओपोज भी किया है, झगड़े भी हैं, लेकिन बदतमीजी हमने कभी भी एक दूसरे के साथ नहीं की. आई थिंक एज आप भी अपने आप को कभी कभी थोड़ा दे दीजिए, चाका बाबू आप लोग भी दे दीजिए. दिस इज अ कॉम्प्लीमेंट फ्रॉम माई साइड. आई थिंक मीडिया इज वॉचिंग अस एंड आई थिंक हम बहुत चीज सीखेंगे. वी लर्न अ लॉट ऑफ थिंग्स फ्रॉम एवरीवन, but I think they can learn a few things from us. I think we are good, proud people who love each other. We have been divided by parties
but the pain of everyone in this house, in the opposition and in here, is the same. And you have referred to me with respect. I also refer to you with respect. We have no agenda. Our only agenda is to give dignity and a better tomorrow for our people. Dalaino Hambai, and thank you, Honorable Chairman, for giving me this chance to speak. Thank you. আমাদের গত পরশুদিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত, সেগুলো আজকের এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি রাজ্যের জনগণকে। দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 118 পোস্ট of postgraduate teacher, computer science for education school department government of Tripura। আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো রয়েছে 125টা, আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার পর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হয় এবং প্রথম ধাপে 100টা, পরবর্তী সময়ে 25টা স্কুলকে তার অন্তর্ভুক্ত করা হয়। সিবিএসসির অ্যাফিলিয়েশন প্রাপ্ত হয় এই বিদ্যাজ্যোতি স্কুলগুলো, এবং এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে পঠন পাঠন এবং ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা সঠিকভাবে আরো প্রদান করার জন্য 118খানা পোস্ট অনুমোদন হয়েছে এবং এগুলো শীঘ্রই রিক্রুটমেন্ট করা হবে ফর কম্পিউটার সায়েন্স। এই 118খানা পোস্ট বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। শিক্ষাগত যোগ্যতা থাকবে পোস্ট গ্রাজুয়েট, এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর পোস্ট গ্রাজুয়েশন, এবং বিএড ম্যান্ডেটরি। পাশাপাশি টিআরবিটি যারা টেট পরীক্ষা পরিচালনা করে থাকে, সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে। এই 118 জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য। সাংবাদিক বন্ধুরা, এটা ডিসিশন এসেছে বিদ্যাজ্যোতি স্কুল যে 125খানা রয়েছে তাদেরকে, এই 118 জনকে ওই বিদ্যাজ্যোতি স্কুলে পিজিটি পোস্ট গ্রাজুয়েট। Proposal for filling up of 35 vacant post of senior store guard, Group C under grade pay 2000 for food and civil supplies consumer affairs department। আমাদের খাদ্য দপ্তরের অধীন 35 ভ্যাকেন্ট পোস্ট সিনিয়র স্টোর গার্ড অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে, এবং এটা গ্রুপ সি পোস্ট। জিআরবিটির মাধ্যমে আমরা অ্যাপিল করব, জিআরবিটিকে রিকোয়েস্ট করব যাতে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস, এবং এটা হবে রোস্টার বেসিস রিজার্ভেশন। 35খানা সিনিয়র স্টোর গার্ড। এই সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি পোস্ট জিআরবিটির মাধ্যমে, সেখানে আমরা দপ্তর থেকে রিকোয়েস্ট করা হবে জিআরবিটিকে রিক্রুটমেন্ট করার জন্য। গত পরশুদিনের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুলস, যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটরি। টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে। আর 35খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর গার্ড, যেটা গ্রুপ সি পোস্ট, আমরা রিক্রুটমেন্ট করব। জিআরবিটিকে আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে। আরও কিছু সিদ্ধান্ত আছে, সেগুলোর মধ্যে এই দুটো
রিক্রুটমেন্ট বেসিস, রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম। তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, খুবই সংক্ষিপ্ত এই প্রেস ব্রিফিং এর জন্য। সবাইকে ধন্যবাদ। মানে সরকারি টেন্ডার দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্রে এখন আর দেওয়া হবে না, এরকম একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে। আমি জাস্ট সারাদিন মিটিং এ ছিলাম, আমার নলেজ ব্যাপারটা ডিটেল আসেনি। সার্কুলার একটা আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তবে দপ্তরের সঙ্গে কথা না বলে, অফিসারদের সঙ্গে কথা না বলে বা মাননীয় মন্ত্রীর সাথে কথা না বলে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই। গতকাল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, অনেকটা আপনার প্রশংসা করে সরকারের সমালোচনা করেছেন, কি বলছেন যে খাদ্য দপ্তরে রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে উনি সঠিকভাবে খবর রাখেন না বোধহয়। নিশানা করাই যদি মূল উদ্দেশ্য হয় বা আক্রমণ করাই যদি মূল উদ্দেশ্য হয়, তবে আমি সে কথা বলছি না। কাকে দোষ, কাকে টার্গেট করা সেটা আমি পরে আসছি, কিন্তু আগে being a responsible citizen or a responsible political leader, আমি আগে জানবো যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে। আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব, হি ইজ এ সিজনড পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট, হি মাস্ট নো ইট প্রপারলি। আগে জানুন, তারপরে বলুন। ইউ মাস্ট বি এ গুড লিসেনার ফার্স্ট, দেন ইউ স্পিক। আপনি না জেনে না শুনেই আপনি বলে দিলেন। কিছু কিছু কথা উনি বলেছেন, আমি পরবর্তী সময় দেখেছি ফুড ডিপার্টমেন্টের ফাইল অন্য জায়গায় যাচ্ছে উনি বলছেন, which is far away from truth. যার যার দপ্তরের ফাইল সেই মন্ত্রীর কাছে আসে, কোথায় যাবে? আমি এটাকে তীব্র ভাষায় আমি প্রতিবাদ জানাচ্ছি। বা এমন কোন ইনস্টেন্স আছে যে খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও গেছে? বা রেশন সামগ্রী বলছেন যে আগে সিদ্ধান্ত হয়েছে, এখন পাচ্ছে না। কি পাচ্ছে না? কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা ডাল দিচ্ছে সাবসিডাইজড রেটে, কংগ্রেস শাসিত একটা রাজ্যে দেখা চিনি দিচ্ছে সাবসিডাইজড রেটে। অবশ্য কংগ্রেসের শাসিত রাজ্য নেইও, একটা আছে টিম করে চলছে কর্ণাটকা, তাও মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী রাস্তায় প্রতিদিন ঝগড়া করছেন। তো সে বিষয়ে আমি যেতে চাইছি না। কি জিনিস না পাচ্ছে আপনারা বলুন না সাংবাদিক বন্ধু। চাল বাদ দিলাম, আটা বাদ দিলাম, চাল আটা পাচ্ছে, ডাল পাচ্ছে, চিনি পাচ্ছে, লবণ পাচ্ছে, চা পাতা পাচ্ছে। মশলার কথা যিনি বলছেন, মশলা একটা যখন আমরা তো ডাইরেক্ট মশলা কিনি না, আমরা প্রসেসটা করে দিয়ে রেশন শপকে আমরা বলে দিই যে তোমরা কিনে নাও। এখন এই প্রসেসটা করতে একটা প্রসেস টেন্ডার করতে হয়, আমাদের একটা প্রসেস ফলো করতে হয়। সমস্ত কিছু ফাইনাল হয়ে আছে, এর মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে। মানে আপনি চাইছেন মানে আজকে সিদ্ধান্ত করবো কালকে দিয়ে দেবো, প্রসেস ফলো না করে। রেশনে কি পাওয়া যায় না? গত দুর্গাপূজার সময় ত্রিপুরা রাজ্যে প্রথমবার বিনামূল্যে সুজি, চিনি, ময়দা সারা রাজ্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারকে প্রদান করা হয়েছে। আপনারাও পেয়েছেন, ওনার পরিবার পেয়েছে, ওনার রেশন থেকে এনেছেন কিনা জানি না। বলছে রেশন সময় পাননি আগের মতো জিনিস। আমি শুনেছি, আমি যে দপ্তরকে চালাচ্ছি সেই দপ্তরকে আঙ্গুল দেখিয়ে আমার প্রশংসা করে তো লাভ হবে না। হোয়াট ইজ হোয়াট মানুষ বুঝে, আমরাও বুঝি। বা যে কথাগুলো বলেছেন আমি সেটাকে প্রতিবাদ জানাই, এবং রেশন শপের মাধ্যমে সমস্ত কাজ স্বচ্ছভাবে, ট্রান্সপারেন্ট ভাবে সেখানে পরিচালনা করা হয়। বা আপনারাই বলুন আপনাদের নিজের অভিজ্ঞতাতে। আমাদের রাজ্যের মডেলকে ফলো করছে আসাম। আসামের মুখ্যমন্ত্রী অফিসার পাঠিয়ে প্রথম আমার সঙ্গে কথা বলেছে, তারপর অফিসার পাঠিয়ে আমার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছে, ডাল আমরা কিভাবে দিচ্ছি, সাবসিডাইজ রেট কি সিস্টেমে দিচ্ছি, আসাম দেবে। ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে প্রথম গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা। এটা আমার কথা নয়, গত কয়েকদিন আগে গুয়াহাটিতে মিটিং হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট ডাইরেক্টর লেভেলের অফিসারদেরকে নিয়ে। প্রথম ত্রিপুরা গণবন্টন ব্যবস্থা, সারা দেশের মধ্যে চতুর্থ গণবন্টন ব্যবস্থা।
উনি বললেই তো হবে না। বিরোধিতা করার জন্য বিরোধিতা একটা, কিন্তু বাস্তব আলাদা। ডাল দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হচ্ছে, সরষের তেলের টেন্ডার ফাইনাল হয়ে আছে, রেটটা খুব হাই। মার্কেটে সরষের তেলে যা রেট সারা দেশে, আমরা সাবসিডি দিয়েও যদি মানুষকে প্রদান করি, তবে মার্কেটের সঙ্গে রেশনের যে ডিফারেন্সটা সেটা বেশি থাকবে না। তো স্বাভাবিকভাবে মানুষ রেশন থেকে কেন নেবে? তার জন্য আমরা একটা ওয়েটেড ওয়াচ করছি সারা দেশে তেলের দামটা কমে কিনা। মশলার কথা বলছেন, প্রসেস হয়ে আছে, এতদিন দেওয়া হয়েছে, এমন ভাবে ব্যঙ্গ করে বলছেন যে খাদ্য দপ্তরে হবে না, ফাইল তো আরেক জায়গায় যাচ্ছে। কি করে জানেন উনি ফাইল আরেক জায়গায় যাচ্ছে? ওনাকে কেউ বলেছে? ক্যারিকেচার করে, ব্যঙ্গ করে কথা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা এবং একটা সিজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ান থেকে এই জিনিসটা আমরা আশা করি না। সত্যের সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি যেটা বলেছেন, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনৈতিক ভাষণ ছিল, মঞ্চে উঠে অনেক কিছু বলা যায়। রাজনৈতিক ভাষণ যখন দিতে ওঠে কেউ মঞ্চে অনেক কিছু বলে ফেলে, যা সত্যতা থেকে অনেক দূরে। তাই এই দলকেও মানুষ বর্জন করেছে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে। আমরা দেখছি গতকাল কি লোক হয়েছে। সুতরাং সত্য জিনিসটা গ্রহণ করাই উচিত এবং বাস্তবে দাঁড়িয়ে কথা বলাটাই উচিত। আচ্ছা, আপনি যেহেতু গভর্নমেন্টের স্পোক্স পারসন, সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন কমিশনের সরকার, 10% কমিশনের সরকার, ভাই বন্ধুর সরকার। এই বিষয়টাতে কি বলবেন? দেখুন, এটা তো ওনার ভুলই হয়ে গেছে। সুতরাং এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু আমি যেহেতু সরকারের মুখপাত্র, আমি এটাও শুনেছি উনি বলেছেন, ওই সময় অ্যাকচুয়ালি আমি শিববাড়িতে একটা প্রোগ্রাম ছিল, একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল, আমি গেছিলাম শিববাড়িতে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনার ওই পোস্ট বিশ্বমণি হয়ে এই আমাদের রোডে, সেই রোডে আমি কামানচমনি রোডে যাচ্ছিলাম। আমি বক্তব্য শুনেছি, বলছে সরকার, আজকে হচ্ছে আমি বললাম 118টা রিক্রুটমেন্ট, এবং দেখবেন এটাকেও ব্যঙ্গ করা হয়। বলছে সরকার কোনো চাকরি দিচ্ছে না। আর আমারই একজন স্নেহধন্যকে দিয়ে উনি বলানো হচ্ছে, মানে উনি বলতে চাইছেন আমাকে জোর করে কেউ বলাচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে। আই এম দ্য স্পোকসম্যান অফ দ্য গভর্নমেন্ট। This is my responsibility to ventilate the decision of the government to the people. বলছে ওকে বলানো হচ্ছে, মানে আমাকে কি কেউ গান পয়েন্টে মানে বন্দুক ধরে বলাচ্ছে যে তোমাকে এটা বলতে বাধ্য? সরকার আমাকে মুখপাত্র বানিয়েছে, আমি সেটা বলছি। তো কথার যে প্রেজেন্টেশনটা আমি শুনছিলাম বক্তব্যে, যে ওকে আপনারা ভুল বুঝবেন, মানে উনি এটা প্রমাণ করতে চাইলেন যে আমি হয়তো ওনাকে কমপ্লেন করেছি যে আমাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে, আপনি বলুন, প্রতিবাদ করুন। মানে আমাকে মুখপাত্রকে কোশ্চেন মার্ক এনে দাও, ডাউটের মধ্যে নিয়ে আসে ওকে, যাতে সবাই ভাবে উনি হয়তো বলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তো ওভার চালাকি, বেশি চালাকিতে তো ভালো কাজ সম্পন্ন হয় না। আপনার দলে আপনাকে কোনোভাবে কোণঠাসাগ্রস্ত করে? আমি সে কথা বলবো না, ওনার ইন্টেনশন কি ছিল এটা উনি জানেন, কিন্তু দ্য ওয়ে হি আটার, উনি যেভাবে বলেছেন সেই জিনিসটা তো শুনতে ভালো শোনায় না। না, আমি গভর্নমেন্টের স্পোকসম্যান, বলছে ওকে দিয়ে বলানো হচ্ছে, ওকে দিয়ে বলানো হচ্ছে, একজন মন্ত্রী আমার স্নেহধন্য, ওকে দিয়ে বলানো হচ্ছে। মানে কি জোর করে আমাকে কেউ বলছে বলার জন্য? গভর্নমেন্ট আমাকে স্পোকসম্যান বানিয়েছে, আমি যে আই এম বাউন্ড টু টেল, so long I am the spokesman. I am there to ventilate the decision of the government to the people. সুতরাং আমি আহ্বান জানাবো, এই সমস্ত জিনিস আমি তো গুরুত্ব দেই না। আমি দেখেছি, শুনেছি, নিজের কানে শুনেছি, দেখেছি। ওনাকে কেউ কমপ্লেন করেনি, বা আমি কমপ্লেন করিনি, বা আমার দল থেকে কেউ কমপ্লেন করেনি, উনি নিজে থেকেই বলছেন। স্বাভাবিকভাবে এগুলো উই ডোন্ট এক্সপেক্ট।
এগুলো মানুষকে বিভ্রান্ত করে, বিভ্রান্ত করেও কোনো লাভ হবে না। দিল্লিতেও লাভ হয়নি, হরিয়ানাতেও লাভ হয়নি, মহারাষ্ট্র লাভ হয়নি, আগামী দিনেও হবে না, সারা দেশেও হবে না, ত্রিপুরাতে তো প্রশ্নই নেই। আবার সিপিএম এর সঙ্গী গলাগলি করতে হবে। এখন একে অপরের বিরুদ্ধে বলবে, আবার নির্বাচন এলে দেখবেন একে অপরের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার গলাগলি একে অপরের কাঁধে ধরবে। This is their character and they are exposed to the people. That's why people of the state have rejected them again and again. That's it. এটা এগুচ্ছে, যেটাই হবে আগামী দিনে। পুষ্পবন্ত প্যালেস নিয়েও ক্রকোডাইল টিয়ার উনি করেছেন। যেটাই হবে রাজ্যের মঙ্গলের জন্য হবে, রাজ্যের কর্মসংস্থানের জন্য হবে, যেটাই হবে পর্যটন ক্ষেত্রে, রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হবে। এবং যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করে হবে। যারা স্টেক হোল্ডাররা রয়েছে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে সজাগ দৃষ্টি রেখে কাজ করছেন এবং আমরা আগামী দিনে এটা আমরা বরাবর বলি যে আমরা চাই এ রাজ্যে ট্যুরিজম ফ্লারিশ করুক। কারণ ট্যুরিজম এটা এমন সাবজেক্ট যার মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে লাইভলিহুড দিতে পারবো। এবং এই পুষ্পবন্ত প্যালেসে কম করে হলো 200 থেকে 400 রাজ্যের যুবক যুবতীরা ডাইরেক্ট চাকরি পাবে, ইনডাইরেক্ট আরো হবে শত শত। আর ত্রিপুরা রাজ্যের যে ফেসটা সেটা বহির্বিশ্বে একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। যেটাই হবে সকলের সঙ্গে আলোচনা করেই হবে, আলোচনা করেই হচ্ছে, সমস্ত কিছু পজিটিভ ডিরেকশনে হচ্ছে। দাদা, তীব্রা কথা নিয়ে আপনার এখন রাজ্য সরকার কি স্ট্যান্ড পয়েন্ট? কারণ তীব্রা কথা যিনি সুপ্রিম বারংবার বলছেন যে যতগুলি মানে আর যদি এখন ওনাদের যে দাবি সেটা যদি না মানা হয় তিনি যে কোনো সময় সরকার থেকে সাপোর্ট তুলে নেবেন এবং বেরিয়ে যাবেন। এবং বারংবার তিনি একটা উগ্রপন্থার হুমকি দিচ্ছেন যে যদি আবার উগ্রপন্থা যদি হয় একটা বিভাজনের একটা করার চেষ্টা করছে। তো রাজ্য সরকার কি এটাকে সমর্থন করবে? মানে বর্তমান দেখুন, আমি তো বারবার বলেছি, আমরা বলেছি, আমাদের সরকার বলেছে, দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার গভর্নমেন্ট নাও। যেহেতু তারা কোয়ালিশনে আছেন, তারা আমাদের সঙ্গে আছে এবং কেন্দ্রীয় সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যাপারটা ডিল করছে। সুতরাং এখানে আমার বলার কোনো ইখতিয়ার নেই। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেটা দেখতে মানবে। কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবে আগামী দিনে রাজ্য সরকার সেই দিশায় কাজ করবে। কিন্তু we are in favor of peace, fraternity, tranquility পক্ষে আমরা। আপনি যেটা বললেন যে উগ্রপন্থা কোনো কালেই সলিউশন ছিল না। উগ্রপন্থা যারা করেছে ত্রিপুরা রাজ্যে তারা নির্মূল হয়ে গেছে। উগ্রপন্থা ডেমোক্রেসির শত্রু, উগ্রপন্থা উন্নয়নের শত্রু। যারা উগ্রপন্থাকে প্রশ্রয় দেয় তারা নিজেরা নিজের শত্রু হিসাবে বিবেচিত হবে আগামী দিনে। সুতরাং মেইন স্ট্রিমে থেকে, ডেভেলপমেন্টের স্ট্রিমে থেকে, রাজ্যের উন্নয়নের স্ট্রিমে থেকে উই বিলিভ ইন কোহেসিভনেস। এক ভারত অখণ্ড ভারত, দিস ইজ আওয়ার পলিসি। We want to give more empowerment in terms of development, in terms of education sector, in terms of health, sanitation, water supply, PMAY Awas. These are the criteria. Not Ugrapantha. Ugrapantha has never been a solution. It will never be a solution in the coming times also. That's it. নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্যে বর্তমানে আজকে আমরা বিশেষভাবে যদি বলি, কৃষি যে পেশা একটি রয়েছে সেটি প্রচুর প্রাচীন পেশা এবং ভারতে কৃষক সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে বললেই চলে।
এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য রাজনৈতিক পরিস্থিতি আজকের দিনে দাঁড়িয়ে তার পাশাপাশি রাজ্য কৃষক সম্প্রদায় যারা রয়েছেন তাছাড়াও দেশে বর্তমানে কৃষক সম্প্রদায়ের বহু সমস্যা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তো সেই বিষয়গুলিকে নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবো এবং বিস্তারিতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে আমরা পেয়ে গেছি সারা ভারত কৃষক সভার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন, আমাদের সাথেই রয়েছেন পবিত্র কর স্যার। স্যার প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 18। স্যার প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, যেহেতু রাজ্যে আমরা রয়েছি, রাজ্যে বর্তমানে যে কৃষক সম্প্রদায়রা রয়েছেন তাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে একটা সমস্যা উঠে আসে বা তাদের সার সম্বন্ধীয় বা কৃষি সম্বন্ধীয় নানান সমস্যা বা বন্যার কবলে পড়ে তাদের নানান ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে হয়। তো সেই বিষয়গুলিকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকদের জন্য আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলি, বা কৃষকদের সুবিধার জন্য আগামী দিনে কৃষিতে যেন রাজ্য আরো উন্নয়নের পথে এগিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকছে, আপনারা কি কি পথে এগিয়ে যাচ্ছেন? আমি প্রথমেই যেটা বলবো, আমাদের দেশের মধ্যে কৃষি হয়েছে আমাদের অর্থনীতির একটা প্রধান ভিত্তি। সর্বশেষ একটি সার্ভে থেকে বেরিয়ে এসেছে আমাদের ভারতবর্ষের কৃষির যে অর্থনীতি 30 লক্ষ কোটি টাকার অর্থনীতি। এটা হলো সবচেয়ে বড় অর্থনীতি। কিন্তু দেশের মধ্যে যে কারণে কৃষকরা 1 বছরের উপরে রাস্তায় বসে লড়াই করে এই সরকার যে কৃষি আইন তৈরি করেছিল তাকে বাতিল করার জন্য সেখানে লড়াই করে দাবি আদায় করেছে। কিন্তু এখন আবার এই মোদী সরকার এই যে 30 লক্ষ কোটি টাকার অর্থনীতি এই কৃষি ক্ষেত্রে রয়েছে তাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে কৌশল করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে গোটা দেশি কৃষকরা আজকে জাগ্রতভাবে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা আমাদের রাজ্যের মধ্যে যেটা বলবো, রাজ্যের অর্থনীতিরও প্রধান শক্তি হলো কৃষি। আমাদের রাজ্যের কৃষি এমন একটা জায়গাতে পূর্ববর্তী বামফ্রন্ট সরকার নিয়ে গিয়েছিল যে সবচেয়ে বৈজ্ঞানিক পদ্ধতি ধান চাষের SRI, এটা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি। কৃষিতে ধান উৎপাদনে আমাদের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য, সবজিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য, যে টিলা ভূমি শুধু জমির উপর নির্ভরশীল ছিল সেই জায়গাতে বিকল্প চাষ রাবার নিয়ে এসে, যদি ওইটা কৃষি পণ্য না, পণ্যটা কমার্শিয়াল বাণিজ্যিক পণ্য, কিন্তু কৃষকদের একটা অবস্থানে নিয়ে গিয়েছিল। আজকে 5 বছর, এখন 2 বছর হতে চলছে, আর কয়েকদিন বাকি আছে, 9 তারিখ 2 বছর পূর্ণ হবে। এই সময়টাতে দেখা গেল এই সরকার কাছে যদি সবচেয়ে বেশি অবহেলিত বিজেপি সরকারের কাছে তৈরি কৃষি। বক্তৃতাতে আছে, বক্তৃতা করছেন কৃষিমন্ত্রী, বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী, বিভিন্ন স্কিমের কথা ইত্যাদির কথা, কিন্তু বাস্তবে এই রাজ্যের কৃষি দপ্তরকে পুরোপুরি, কৃষি এবং হর্টিকালচার দপ্তর পুরোপুরি ভাবে বলা যেতে পারে এই দপ্তরের তেমন কোনো কাজই নেই। তার সঙ্গে রিলেটেড হয়েছে আরো 2টো দপ্তর, সেটা হইল পশুপালন দপ্তর, সেটাও তো কৃষির সঙ্গে যুক্ত, মৎস্য দপ্তর। এই জিনিসগুলো দেখা যায় এখন তার কোনো কার্যকরী ব্যবস্থা সেখানে। সবচেয়ে গ্লেয়ারিং এক্সাম্পল যেটা হয়েছে, গত বন্যায় সরকারই বলেছেন আমাদের 15,000 কোটি টাকা ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম কৃষক সভা, আমাদের যুব ছাত্র সংগঠনগুলো, এবং এই প্রথম আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি এই ক্ষেত্রে অবদান রেখেছিল স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তি। এই সাহায্য না হলে কিন্তু মানুষ দাঁড়াবেই সুযোগ পেত না। তো তখনও দেখালাম আমরা সরকারের ভূমিকা একেবারেই গৌণ। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সাহায্য করা হবে, ঘোষণা করেছে 1,000 টাকা করে দেবে, কিন্তু সরকারি হিসাব মতো যে ক্ষতি হয়েছে 2.5 লক্ষাধিকের উপরে কৃষক পরিবার। তো সাহায্য পেয়েছে ম্যাক্সিমাম হলে কত হবে, তার 10% সাহায্য পায়, আর তার মধ্যে একটু দৌড়াজি হয়ে গেছে।
পুকুরের মাছ যে আমাদের প্রায় 70% পুকুর নিচু এলাকাতেই থাকে, জলে ডুবে সমস্ত মাছ চলে গেছে। কৃষি মানে ফিশারি দপ্তরের কোনো ভূমিকা নেই। পশুপালন তার প্রচুর ক্ষতি হয়েছে, অনেক জলের তরে ভেসে গেছে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি আর কি। কিন্তু এই করার জন্য প্রায় 2.5 থেকে 3 লক্ষ বাড়িঘর ড্যামেজ হয়েছে গভর্নমেন্টের হিসাব। সম্পূর্ণ হয়েছে প্রায় 2 লক্ষের উপরে। তাদেরকে সেভাবে ক্ষতিপূরণ দেওয়া আমরা দাবি করেছি, কথা বলেছি। আমাদের এমপি আমরান আমাজি তিনি এসেছিলেন, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছে কোনো সাহায্য করার মতো ক্ষমতা নেই। এটা এনডিআরএফ কিংবা এসডিআরএফ, এই যে স্টেটের এবং সেন্ট্রালের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট স্কিম আছে তাতে যে টাকা রয়েছে তা দিয়ে হয়ে যাবে। যদিও কিছুদিন আগে আমরা দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা বলেছে নাকি 2 কোটি 93 না 29 লক্ষ টাকা ইত্যাদি টাকার মতো দেবে। টাকা তো আসেনি, কিন্তু তারপরে যেটা হইলো মরার উপর খারাপ দাম। কৃষকরা কোনোদিন বসে থাকতে পারে না, তারা রোদ বৃষ্টি জল যে কোনো পরিস্থিতির মধ্যে কৃষি ওই তার পেশা করে। সবজি করেছে, আপনারা দেখেছেন বন্যার পরে যেহেতু পলি পড়েছে একটু ভালো হয়েছে সবজি, 5 টাকা করে কপি বিক্রি হয়েছে। কৃষকের মানে সরকারের কোনো ভূমিকা নেই, ধানের ফসল নেই। সরকার নিজেই বলেছেন 90% যে সেচের উৎসগুলো আমাদের এলআই স্কিম, আমাদের বিভিন্ন ডিপ টিউবওয়েল, বিভিন্ন ডাইভার্সন স্কিম, এগুলো 90% অকেজ হয়ে গিয়েছে বন্যায়। এগুলো সারাইয়ের জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। আমরা এখন জলাভিত্তিক আবার যাচ্ছি, রাজ্য মিটিং হয়েছিল আমাদের। অনেক কৃষি ব্যবস্থা বলা যেতে পারে মুক্ত। কৃষকরা নিজেরা দায়িত্ব নিয়ে যতদূর করছে, সরকারের সাহায্য কিছুই তেমন নেই। উপরন্তু দেখা যায় যে সরকার বড় বড় কথা বলছে, বিভিন্ন যোজনার কথা বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকরা সাহায্য পায়। এই কৃষি অর্থনীতিকে যদি দাঁড় করানো না যায় তাহলে ত্রিপুরা রাজ্যের অর্থনীতি হতে পারে না। যেটা প্রতিফলন আজকে আমাদের শহরগুলিতে, গ্রামের বাজারগুলিতে আমরা দেখবো একটা ত্রাহি একেবারে মূল্য বৃদ্ধি, যে বিষয়টা মূল্য বৃদ্ধি, এই অটো রিক্সা চলার লোক নেই। কারণ ওরা বলছে সাধারণ রিক্সা শ্রমিক হচ্ছে চেতনা নিয়ে বলছে গ্রামের থেকে লোক না আসলে শহরের লোকের তো গাড়ি বাইক আছে, আমাদের লোকই নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই অর্থনীতির কারণেই আজকে সবচেয়ে দুরবস্থা আমাদের রাজ্যে। কৃষকদের ক্ষেত মজুর যারা জমিতে কাজকর্ম করেন, রেগা আমাদের অন্যতম একটা উপায় ছিল তার বেঁচে থাকার জন্য। পূর্বে অন্তত 80 দিন 90 দিন কাজ হতো, এই সরকার আসার পরে 30-40 দিনের বেশি কাজ হয় না, এও আবার মজুরি পায় না। রেগা প্রায় উঠিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারও সেই অবস্থাতে আছে। অর্থাৎ গ্রামীণ যে অর্থনীতির আজকে কৃষি বলেন, ক্ষেত মজুর বলেন, গ্রামীণ ছোট দোকানি বলেন, সবাই আজকে খুবই বিপদের সম্মুখীন। ইতিমধ্যে স্যার আমরা দেখতে পাই যে লেক চৌমনি যে বাজারটি রয়েছে, একটা ব্যস্ততম বা খুবই গুরুত্বপূর্ণ বাজার আমাদের রাজ্যের কেন্দ্রস্থলে যারা বসবাস করে তাদের জন্য, এবং সেখানে দাঁড়িয়ে আমরা এই 2-3 দিন পূর্বে দেখতে পাই একটি কর্মকাণ্ড সংঘটিত হয় এবং সেখানে পূর্ব ঘোষিত একটি তারিখ ঘোষণা করা দেওয়া হয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী অবৈধ যে দোকানগুলি রয়েছে সেগুলো উঠিয়ে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে ব্যবসায়ীদের মধ্যে একটা ত্রাহি ভাব এবং একটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনার প্রতিক্রিয়া কি থাকবে? লেকচুমনি বাজারটা আমাদের রাজ্যের রাজধানীতে অন্য বাজারগুলিতে একটু আলাদা। এখানে প্রতিদিন যারা নিয়মিত ব্যবসা করে তার বাইরে প্রচুর উপজাতি অংশের কৃষক তাদের উৎপাদিত বিভিন্ন জিনিস নিয়ে আসে এবং সাধারণভাবে আমাদের আশেপাশে এলাকার যারা কৃষক তারা সরাসরি নিয়ে আসে, যে কারণে এই বাজারটি অন্যতম ব্যস্ততম বাজার হয়ে গেছে।
আর আপনার আমার সবারই যদি ইচ্ছা হয় কোনো একটা শাক খাওয়ার জন্য, কোনো একটা কিছু খাওয়ার জন্য, সবাই বলে লেকচুগুনি বাজারে লাগলে এটা পাওয়া যাবে না। এই ধরনের লোকগুলো তারা তো আর স্থায়ী ভাবে কোনো জায়গাতেই বসার জায়গা নেই, তাদের ক্ষমতাও নেই এবং তারা নিয়মিত আসেও না। সেই জায়গায় রাস্তায়, বাঁধের পার এইভাবে তারা বসে ব্যবসা করে আবার চলে যায়। বাঁধের পারে হয়তো কিছু কিছু এরকম অস্থায়ী দোকান টোকান তৈরি হয়েছিল। আমরা যদি এরকম খবর নিয়ে দেখেছি, তাদেরই কোনো না কোনো লোক এদের কাছ থেকে টাকা টোকা নিয়ে বসিয়েছে। দেখা যায় এখন তাদেরকে যেভাবে করা হয়েছে, রাজ্যের ইতিহাসের মধ্যে বোধহয় এটা অমানবিক একটা কাজ করেছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন রাজ্য সরকারের সাহায্য নিয়ে। মুখ্যমন্ত্রী মেয়র বলছেন এটা নিজেদের রাজনীতির করানো হয়। আমার পেট যদি না থাকে, আমার যদি খিদা থাকে, এই খিদার কথাটা বলা যদি রাজনীতি হয়, সেই রাজনীতি মানুষ করবেই। তাদেরকে খুশি করার জন্য মানুষ রাজনীতি করছে না, তার জীবন জীবিকা রক্ষা করার জন্য মানুষকে করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই অমানবিক ঘটনা এক্সেপ্ট বিজেপি দল, রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, প্রতিটি সংগঠন তার প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। কয়েক হাজার মানুষ বেঘর হয়ে গেছে, তারা চিৎকার করছে মেয়রের সামনে। মুখ্যমন্ত্রী যদি এখনো সময় পাননি এই জায়গাটা দেখার, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছি বর্তমান বাজারে এইভাবে। স্যার একটু বলবো, সেখানে ব্যবসায়ীদের একটা দাবি ছিল যে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে বিকল্প ব্যবস্থা তাদের কি করে দেওয়া প্রয়োজন? বা বিকল্প ব্যবস্থা মানে তো হইলো ওই বাজারেই দিতে হবে, কারণ ওই বাজারে তো আর কি জায়গা আছে। তাহলে এই জায়গাগুলিকে যদি প্রিন্সিপালিটি মনে করে এটাকে আমি আরো একটু ভালো করে বর্ধিত করে দেবো, তাতে তো কারো আপত্তি হওয়ার কথা, বরঞ্চ খুশি ব্যবসায়ীরা খুশি, তাতে আমরাও খুশি। যারা স্থানীয় ভাবে কৃষকরা আসে, উপজাতি কৃষক এবং অন্যান্য কৃষকরা, তার জন্য যদি আলাদা একটা চক বাজারের মধ্যে করে দেওয়া হয়, তারা আসবে প্রতিদিনই, তারা আসে আবার চলে যায়, আপত্তি কিছু নেই। কিন্তু বিকল্প ব্যবস্থা না করে, কোনো প্ল্যানিং না করে, যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, এটা ত্রিপুরার মানুষ এই সরকার আসার পরেই প্রত্যক্ষ করেছে। মানুষের জীবন জীবিকা তাদের কাছে কোনো কথা নেই। এই হলো এটা চরম প্রতিক্রিয়া সাধারণ সমস্ত মানুষের মধ্যে হয়েছে, সবাই চিঠি করছে, এমনকি বিজেপি লোকেরও যারা সাধারণ সমর্থক, এবং আমি যুদ্ধ জানছি ওইখানে আমি কথাবার্তা বলছিলাম, সাধারণ বিজেপি সমর্থক অনেক প্রচুর আছে, তাদেরকে উচিত করে দেওয়া হয়েছে। এখন আবার কি কারণে করেছে, এখন মেয়র তো আর কথা বলছে না, মুখ্যমন্ত্রী বলছে এটা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। রাজনীতি কারা করছে তারাই তো করবো, মানুষের মুখের ব্রাশ কেটে নিল, তার প্রতিবাদ হবে। স্যার আমরা দেখতে পাই যে 2 বছর পূর্তি হয় রাজ্য সরকারের, এবং সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন এই 2 বছরে? কেননা নির্বাচনের সময় আমরা দেখতে পাই যে বিরোধী দলরা প্রত্যেকটি বিরোধী দল তাদের রাজ্য সরকারের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো তুলে ধরা প্রয়োজন, এবং সেক্ষেত্রে তুলে ধরা হয় নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা ইলেকশন ক্যাম্পেইন দেখতে পাই। তো সে জায়গায় দাঁড়িয়ে এই যে 2 বছর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সরকারে, সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন, বা আরো কি কি উন্নয়ন করা প্রয়োজন? বিরোধী দলের একজন নেতৃত্ব হিসাবে আপনি কি সেখানে বলতে চাইবেন যে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে আরো কি কি প্রয়োজন রয়েছে? ব্যাপারটা হলো, প্রথম যে কথাটা বলবো, আগের 5 বছর এবং এই 2 বছর বিজেপি দলের নেতারা উন্নয়ন হয়েছে, বিজেপি দলেরও যারা সাধারণ সমর্থক কর্মী তাদের কোনো উন্নয়ন হয়, বিরোধী দল তো পরের কথা। এবং আজকের 2টি বড় সংবাদপত্রে, একটা দৈনিক সংবাদ আর একটি দেবপুরে, আমরা দেখলাম যে কাঞ্চনপুরের ভাঙন থেকে এটা সরকারি ব্যয় হোস্টেল হয়েছিল, হোস্টেলের শ্রীপরের নির্যাতনে অভুক্ত থেকে এই কমলমতির শিশুরা সেখান থেকে 30 কিলোমিটার পায়ে হেঁটে এসে আমাদের কাঞ্চনপুর
মহকুমা শাসকের অফিসে অবস্থান করেছে। মহকুমা শাসক খোঁজ খবর নিয়ে তাদেরকে প্রথম খাইয়েছে, তাদের কথা শুনেছে এবং তাদের কিভাবে কি করা যেত দেখার চেষ্টা করেছে। এই তো সরকার, এর সবচেয়ে ক্লিয়ারিং উদাহরণ। এটা তো দেশের কথা না, এটা দৈনিক সংবাদ, আমাদের দর্পণ দুইটার মধ্যে দেখলাম ছবি টবি সহ বাচ্চাদের উন্নয়ন এটাই হচ্ছে। প্রতিদিন এমন কোন দিন বাকি আছে যে রাস্তার জন্য, জলের জন্য, স্কুলের স্টুডেন্ট মাস্টার নেই এই কারণে রাস্তা রোকো হচ্ছে না, বিদ্যুৎ নেই রাস্তা রোকো হচ্ছে না। আগরতলা শহরে গত কয়েকদিন আগে প্রায় কত হাজার পরিবার হবে অরণ্যন ছিল, কোনো হোটেলে ভাত নেই, কোনো রেস্টুরেন্টে রুটি নেই। এটা কি ব্যবস্থা নেবে? ওই টিএনজিসির পাইপলাইন, কথা নাই বার্তা নাই, এখন বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড লাইন হবে, মেশিন চালিয়ে দিয়েছে লাইনের মধ্যে দিয়ে। তাহলে এই যে একটা অরাজকতা বলা যেতে পারে, সরকারের কোনো জায়গায় কোনো দৃষ্টি নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে কোনো উন্নয়ন হয়নি। জাতীয় সড়ক একটা 2008 হয়েছিল, আমরা সব খুশি যে দ্বিতীয় বিকল্প জাতীয় সড়ক অনেক আগেই তার স্যাংশন ছিল। কোথায় কে কন্ট্রাক্টর দিল্লি থেকে আসছে, দেখা গেল 2 বছর যেতে না যেতেই আপনারা অনেক মিডিয়া কভার করেছে খোয়াইতে পুরো রাস্তা নেমে গেছে। এটা প্লেন জায়গায়, এমন কোনো পাহাড়ের দুর্গম এলাকায় না, নেমে গেছে। এবং যেভাবে মন্তর গতিতে এই সমস্ত কাজ হচ্ছে, পিডাব্লিউডিতে কোনো কাজই নেই, এখন নতুন স্কিম নেই, রিপেয়ারিংটা পর্যন্ত করার কথা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সবকিছুই সেখানে স্থবির হয়ে আছে এবং যে কারণে মানুষ আজকে ক্রমে ক্রমে ক্ষুব্ধ হয়ে আছে। গত 23-এর নির্বাচনে যদি তীব্রমতাকে পারচেস করতে না পারতেন, তাতে এই সরকার থাকার কথা না হিসেবেই বলে। এবং এরপরে এই সরকার আর আসতে পারবে না। কতদিন সেন্ট্রাল গভর্নমেন্টের দোহাই দিয়ে দিয়ে চলবে, ডাবল ইঞ্জিন। তবে স্যার কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল আপনাদের? না, পরিকাঠামোর উন্নয়ন তো করতে হবে। পরিকাঠামোর সবচেয়ে বড় হলো আমাদের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, এই তিনটা তো আবশ্যক প্রস্তাব। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে রাজ্য সরকারের একটা বক্তব্য থাকে যে হর ঘর নল, এমন তাদের বহু আমরা স্লোগান দেখতে পাই এবং সে অনুযায়ী তারা বলেন যে প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হচ্ছে। বা এমনটাও বলা হয় যে রাজ্যে বহু জাতীয় সড়কের কাজ শুরু হয়ে গেছে এবং রাজ্যকে আরো প্রশস্ত করা হচ্ছে, রাজ্যে আরো একটি সেখানে উড়ালপুল হতে চলেছে। বিভিন্ন ধরনের স্কিম তারা তুলে ধরছেন, সেক্ষেত্রে আপনার কি বক্তব্য? প্রথম কথা হলো হর ঘর জল, যেটা আমি আমার খয়েরপুরে তো বাড়ি আছি, বিভিন্ন কারণে রান্নাঘরে থাকতে হচ্ছে। সবচেয়ে বড় আবাসিক এলাকা, আমার বাড়িতে বড় ট্যাঙ্কি করে যে মিউনিসিপ্যালিটির জল যাওয়ার জন্য 1 ফোঁটা জল যায় না। গত 5 বছর যাবত আমি বোর করে একটা টিউবওয়েল দিয়ে এই আয়রনের জল তাকে কোনো মতে পিউরিফাই করে খেতে হচ্ছে। আমার লেয়ারিং এক্সাম্পল, রামনগরের রাস্তার মাথায় জল পায়, পেছনের পুরো অংশে জল পায় না। আগরতলা শহরের অবস্থা, দুর্গম এলাকায় কি হবে? তারপরে যে বিষয়টা যে এসেছে যে হরগড় জোর কোথায়, আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি, কিছু কিছু বোরওয়েল করেছে কিন্তু তার কানেকশন নেই। বলে বিদ্যুৎ এখন আর বিদ্যুৎ করছে না, এখন বলছে সৌরশক্তি। ভালো, সৌরশক্তি হলে তো খুব মানে কষ্ট এফেক্টিভ, কিন্তু সেখানে প্রচার যেভাবে হচ্ছে, বক্তৃতা যেভাবে হচ্ছে, স্লোগান যেভাবে দেওয়া হচ্ছে, বাস্তবের মাটিতে তেমন কিছু নেই। এগুলো তো আমাদের কথাই বলার থাকতো না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই সরকারের কোনো স্কিম নেই, এই স্কিমগুলি মানুষের প্রয়োজনে লাগছে। স্যার বর্তমানে আমরা যদি দেখি যে 5 খয়েরপুর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে, সেখানে বহু বছর যাবত আমরা আপনাকে বিধায়ক হিসাবে সেখানে কাজ করতে দেখেছি এবং আপনি সেই এলাকার যে খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলি আপনি অলিগলি সমস্তটাই জানেন, আমাদের যতটুকু ধারণা। এবং সেখানে দাঁড়িয়ে আমরা জানতে চাইবো যে বর্তমানে সেখানে আরো একজন বিধায়ক রয়েছেন এবং যিনি বিধায়ক রয়েছেন ওনার সাথেও আপনারা বহু সময় কাজ করেছেন বা উনিও অনেকটা অভিজ্ঞই রাজনীতিবিদ আমরা যদি
বলি, এবং সেখানে দাঁড়িয়ে বর্তমানে আপনার যে এলাকাটি রয়েছে সেখানে আপনি কিরকম কাজের উন্নয়ন দেখে এসেছিলেন, এবং এই যে বছরগুলি যাচ্ছে যেখানে নতুন আরেকজন বিধায়ক আছেন সেখানে কি কি উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন, এবং আপনার যে এলাকাটি ছিল সেখানে আরো কি কি উন্নয়ন হওয়া প্রয়োজন আপনার কি মনে হয়? খয়েরপুর এলাকাটা যেহেতু শহর সংলগ্ন, আমাদের সরকার থাকার সময়তে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। একদিকে আমাদের একটা ঐতিহাসিক ধর্মীয় স্থান চতুর্দশ দেবতা কমপ্লেক্স, যেটা এটা খুবই খারাপ অবস্থায় ছিল, এটাকে আমরা বর্ধিত করে যাতে এটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট হতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। এইগুলিও বিভিন্ন জায়গাতে এখন আর বুঝজনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমাদের প্রধান বাণিজ্য কেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল, এখন ওইখানে ইন্ডাস্ট্রি কমতে কমতে 8-10টার মধ্যে এসে দাঁড়িয়েছে, যেখানে 100-র উপরে প্রায় 4 থেকে 5,000 লোক সেখানে পার্মানেন্টলি ডাইরেক্টলি কাজ করতেন, আর বিভিন্ন হয়তো আরো বেশি ছিল আর কি। এবং এগুলি জঙ্গলে আমি চাই, আমাকে যেতে হয়, আমার বাড়িও আছে এখানে। মানুষের মধ্যে একটা প্রচন্ড ত্রাস তৈরি হয়েছে জমি কেনা বেচা নিয়ে, এবং এর সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়াতে এসছে, বিধায়কের নাম জড়িয়ে গেছে, ওরা সব করে। তাতে উন্নয়ন নতুন করে তেমন কিছু হয়নি, উন্নয়ন কিছু করেও নি। ফলে নিশ্চয়ই উন্নয়নের তো শেষ নেই, এগুলিকে আরো ডেভেলপ করা, ফলে এই ব্যাপারগুলো থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে বিধায়ক আছেন, তিনি প্রবীণ, কংগ্রেস দীর্ঘদিন করে এসছেন, আমরা যখন ছাত্র দল থেকে তিনি করেন, এখন এই দলে আছেন। উনি ঘুরছেন, যান বিভিন্ন প্রোগ্রামে, কিন্তু উন্নয়ন তো আমরা দেখছি না। মানুষ তো বলছে না যে বাজারগুলো আরো ডেভেলপ করার কথা ছিল, একটা বাজার নতুন করে ডেভেলপ হয়নি। সেদিক থেকে দাঁড়িয়ে যে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া হয়ে পড়ে দেখা যায়। স্যার, আমরা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বা আজকের দিনে একটি আলোচ্য বিষয়, একটি সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেই বিষয়টিতে আমরা আপনার কাছ থেকে সেই স্পষ্টীকরণ চেয়ে নেব। ইতিমধ্যে একটি আলোচনা উঠতে শুরু করেছে প্রত্যেকের মুখে মুখে, এবং সে বিষয়টা হচ্ছে যে আপনারই পরিবারের একজন সদস্য, ইতিমধ্যে দেখা যায় যে উনাকে বলা হচ্ছে যে ইস্ট পিএস থেকে উনাকে যে ল্যান্ড করাপশনে গ্রেফতার করা হয়েছে, এমন একটি কথা আমরা শুনতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কতটুকু সত্যতা রয়েছে আমরা একটু জানতে চাই। বলবো যে এটা তো এটা আমাকেও তো এরকম আমার বিরুদ্ধে আমার 2 বাড়িতে আমি সরকার আসার পরে আমার রামনগর বাড়ি এবং খয়েরপুর সাইমালটেনিয়াসলি প্রায় 14 ঘন্টা সময় পুলিশ বাড়ির খবর সমস্ত বিষয় আসবার চার্জ করেছে। তারপর লিখে দিয়ে আসতে হয়েছে আমার খয়েরপুর বাড়ি থেকেও, যে ছোট ভাই আমার ওইখানে পার্মানেন্টলি থাকে, আমিও তো চাই, জয়েন্ট প্রপার্টি আমাদের। সে নিজের ওইখানে আমাদের কৃষির যে কাজ ছিল সেই কাজটি করে, ওইখানে একটা ফার্ম তৈরি করেছে, এই কাজটি করে সে অতীতে কিছু প্রাইভেট কিছু নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিল, কোন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, তাতে সে ছিল। কিন্তু এমন কোন অভিযোগ কোনো জায়গাতে নেই। এখন একটা ফেব্রিকেটেড অভিযোগ করে, আমি যেটা বলবো রাজনৈতিক ভাবেই তাকে সেখানে ইমপ্লিকেটেড করে আটকে রাখা হয়েছে, আমার ভাই বলি মনে হচ্ছে। ফলে অথচ সেম কেসে আমি আশ্চর্য, কোথায় করব, আরেকজন জামিনে আছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার নিশ্চয়ই দুষ্কৃত বিচার হইতেই হবে। কিন্তু আমরা যদূর দেখেছি চাষির যা দিয়েছে তেমন কোন তথ্য প্রমাণ দিতে পারে, এটা কোর্ট ঠিক করবে, বিচার ব্যবস্থা আছে, এখন আছে, কিন্তু মনে হচ্ছে বিচার ব্যবস্থা প্রভাবিত। স্যার, নিরাপত্তার বিষয়ে কি বলবেন? বর্তমানে রাজ্যে নিরাপত্তা সম্বন্ধীয় বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন, যে রাজ্যে চলাফেরা করা কতটুকু নিরাপদ, এবং রাজ্যে আমরা প্রতিনিয়ত পূর্বে দেখতে পেয়েছি এমন বহু ঘটনা আমরা শুনতে পেতাম, অপ্রীতিকর ঘটনা, যেগুলো রাজ্যে আমরা যারা রাজ্যবাসীরা রয়েছে তাদের বহু ভীতির মধ্যে এমন অনেক সময় রয়েছে কাটাতে হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে বর্তমান সরকারের আমলে আপনারা রাজ্যে নিরাপত্তা বিষয়ক বিষয়টিকে কিভাবে দেখছেন? মানুষ তো নিজেরই বলছে তার কোনো নিরাপত্তা নেই।
খুন তো একেবারে নিয়মিত, এবং বিজেপি নিজেরা খুনাখুনি করছে বিভিন্ন জায়গাতে। এটা আপনাদের মিডিয়ামের মারফত আমরা প্রথম জানি, তাদের দলীয় কোন দল। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। পুলিশ ব্যবস্থা শহরটিতে এমন হয়েছে, এমন কোন দিন যেন যে দিনে 2-4 মারা যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে না, হচ্ছে। এইটা আইন শৃঙ্খলা তো সাধারণ নেই। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ বিপন্ন। এই বিপন্নতা কোথায় যাবে? তবে মানুষ যাচ্ছে স্বাভাবিকভাবে ভোট হলে। আরেকটি দল যারা এখন সরকারের শরিক হয়েছে তাদের সম্পর্কে মানুষের মুখ কাটছে। যদি মানুষ নিজেরাই বলছে যদি আমরা কোনো জায়গায় আবার সুযোগ আছে ভোট দিতে পারি, তাহলে এই সরকার থাকতে পারবে না। যেহেতু স্যার প্রশাসনিক বিষয়ে আপনি প্রশ্ন তুলেছেন, সেখানে রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, অর্থাৎ উনার কাছে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে। তবে কি মনে হয় যে কাজ ঠিকভাবে হচ্ছে না? কি কারণে হচ্ছে না? মানুষ তো বলছে এটাই, ওনার কাছে স্বরাষ্ট্রমন্ত্রী তো সব দপ্তরই প্রায় ওনার কাছে, হেলথ ওনার কাছে, পিডাব্লিউডি ওনার কাছে, গুরুত্বপূর্ণ সব দপ্তরে তো ওনার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তো কি কাজ হচ্ছে মানুষ তো দেখছে না। স্যার, আমরা যদি বলি যে যতটুকুই আমরা সাংবাদিক সম্মেলন দেখতে পাই, রাজ্য যে বর্তমানে দল রয়েছে তাদের বক্তব্য অনুযায়ী তারা বলেন যে বিরোধী দলের কথাই নাকি বা সাংবাদিক সম্মেলন হয় নাকি সেখানে শুধু রাজ্য সরকারকে কটাক্ষ করার জন্য এবং কোনো কাজ হচ্ছে না এইসব বলার জন্য। তো এরকম বক্তব্য তাদের থাকে। সেখানে দাঁড়িয়ে আপনারা কি বলবেন? আপনারাও তো তথ্য অনুযায়ী কথা বলে থাকেন, তারপরেও তাদের এই বক্তব্য অনুসারে আপনার ব্যাপারটা হলো তারা তো রাজনীতি যে তাদের একটা নির্দিষ্ট রাজনীতির চেয়ে ধর্মটা বড় তাদের কাছে, মানুষের কল্যাণ বড় প্রশ্ন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন কোন রাজনীতি করি না যেটা তথ্য ছাড়া, ঘটনা ছাড়া। কারণ আমাদের একটা আইডেন্টিটি আছে ত্রিপুরার মানুষের সমস্যার উপর দাঁড়িয়ে আমরা কথা বলি, এবং এই সমস্যার সমাধান না হলে আমরা লড়াই করে যাব। এটা ওনাদের কথার উপর নির্ভর করে আমাদের কিছু আসে যায় না, কারণ ওনারা রাজনীতিতে স্থায়ী হবে না। তারা তো কংগ্রেস দল থেকে এসেছিল, আবার কেউ বিভিন্ন ভাবে অন্য জায়গায় যোগাযোগ রাখে। আমরা যে অবস্থান আছে সেই অবস্থানের থেকেই আমরা মানুষের জন্য লড়াই করে যাব, তাদের পছন্দ হোক আর না হোক। আর যদি মানুষের কথা আমরা পছন্দ না করি, আমাদের তো একটা মাঠ দেয়নি মিটিং এর জন্য, আমরা পরে রাস্তায় করতে হয়েছে। এই মানুষ তো রাস্তাতেই পরে আসলো, বরং সেটা আমাদের একটু আমার মনে হয় বাড়তি সুবিধা হয়েছে। সাংবাদিকরা বলছিলেন যে মাঠে হলে তো যেভাবে এ হয়েছে এইটা অনেক বেটার হয়েছে, একসাথে সব আমার ধরো শহরের মানুষ সরাসরি দেখে ফেললো। ফলে মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষের সমস্যা নিয়ে আমরা কথা বলি, লড়াই করি, এটাই আমাদের কাজ। আমরা করে যাব, ওনাদের কথাতে আমাদের কিছু আসে যায়। স্যার, একেবারে সর্বশেষে রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে? রাজ্যবাসীর জন্য বার্তা, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য মানুষ প্রতিবাদে সামিল হোক। আমাদের সঙ্গে আসতে কোনো কথা নেই। অন্যায় দেখলে প্রতিবাদ করুন, সমস্যা দেখলে লড়াই করুন, যার যার মতো করে। এই সরকারকে আর সহ্য করা যাচ্ছে না। এই সরকারের পতন ঘটাবার জন্য রাস্তায় নেমেই পতন ঘটাবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত রাজ্য রাজনীতি ছাড়াও কৃষি বা রাজ্যের বহু গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, এবং আপনাদের সামনে আমাদের সাথে যিনি ছিলেন ওনার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। সেই অনুযায়ী এই মুহূর্তে আমাদের যে বিশেষ একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত আপনাদের টিএনএট ভারতের পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি
পূজা এবং বর্তমানে যে অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণ আচুকমা পান্ডা দুইসিং বসং এবং সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা একে একে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার একেবারেই ডান পাশে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর বাবুধন ত্রিপুরা এবং তিনি বর্তমানে প্রফেসর রয়েছেন MBS মহাবিদ্যালয়ে অমরপুরের। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে TN ভারতের পর্দায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত এই আমাদের দুইসিং বসং এর নারাং যে অনুষ্ঠান সেখানে ত্রিপুরা নিউজ 8 ভারত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে নিচে আপনারা আগরতলা থেকে এসেছেন আমাদের এখানে আসার জন্য, আপনাদেরকে স্বাগত এবং ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের ডান পাশে আরো একজন অতিথি উপস্থিত রয়েছেন, আমরা কথা বলে নেব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন শিক্ষক সমাজের মেরুদণ্ড যাদের বলা হয়, আমাদের সাথে রয়েছেন শ্যামল কান্তি চৌধুরী স্যার। স্যার, প্রথমে স্বাগত আপনাকে। স্বাগত, আপনাকেও স্বাগত, নমস্কার। আমি মুনু ইংলিশ মিডিয়াম এসএস প্রাইস সেকশনে ছিলাম, নাও ডেপুটেড টেবারিয়া SB স্কুল, রাজনগর। আমরা যে বিষয়গুলি পরিচয় করিয়ে নেওয়ার পর যে বিষয়গুলিতে আমরা বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, আজকের এই যে বিশেষ অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানকে কেন করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানের পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, প্রথমেই যে বিষয়টি আমরা আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের এই কমিউনিটি ত্রিপুরা কমিউনিটির কোন দল? মূলত যেটা আমরা জানি যে ত্রিপুরা রাজার একটা প্রিন্সলি স্টেট ছিল আর কি, রাজনের একটা দেশ ছিল। তো এটা আমাদের 1949 যখন ভারত এর সঙ্গে যুক্ত হয়, ইন্ডিয়ান ইউনিয়ন এর সঙ্গে যুক্ত হয় 1949-এ। এর আগে আমাদের যে প্রথা ছিল যে ত্রিপুরার মধ্যেই যে অনেকগুলো ছোট ছোট যে বংশরা রয়েছে, এর মধ্যেই একটা বংশকে দৈসিং বংশ। দৈসিং বংশ আপনার 8 পিঢ়ি, যখন 1949 ভারতের সঙ্গে মার্চ হওয়ার আগে 7 পিঢ়ি আমাদের দৈসিং বংশরা এই নারাং, ওরা নারাং যে প্রথা সেটা আমাদের মধ্যে রয়েছে দৈসিং বংশের মধ্যে। তো 7 পিঢ়ি নারাং এর মধ্যে যিনি নারাং প্রথম হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে গঙ্গা ভক্তি নারাং, এরপরে দুর্গা ভক্তি নারাং, লুকু সুন্দর নারাং, শ্যাম সুন্দর নারাং, কথার বলি নারাং, রাম বলি নারাং এবং যে লাস্ট উনি হচ্ছে কৃষ্ণ বলি নারাং। তো এই 7 পিঢ়ি নারাং আমাদের দুইসিং বংশ। এটা এই সাউথ জোনের মধ্যে সেই দুইসিং এর মধ্যে সেই নারাং পথটা, সেটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে সেটা হয়ে থাকে আর কি। তো আজকে আমরা যেহেতু 1949-এর পরে আমরা ভারতের যে সংবিধান রয়েছে ওই মোতাবেক আমরা চলতে হয়েছে। তো মাঝখানে যে গ্যাপটা, এটা অ্যাকচুয়ালি যেহেতু ভারতের সংবিধান অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওইখানে আমরা শিডিউল ট্রাইব এই যে লিস্টের জন্য যে বিভাজন হয়েছে এমং দি ইন্ডিজিনিয়াস মধ্যে, ট্রাইবেলের মধ্যে, সেটা এখন আমরা এখানে 20টা জনজাতি রয়েছে, 20টা জনজাতি রয়েছে। এর মধ্যে ত্রিপুরা একটা রয়েছে, ত্রিপুরার মধ্যে একটা পার্ট দুইসিং। এই দুইসিং বংশ আজকে আমরা এখানে মিলিত হয়েছে যে আমরা আবার সে আগের যে প্রথা রয়েছে সেটাকে, আমাদের যে ট্রেডিশন রয়েছে, যে কাস্টম রয়েছে, সেটাকে যে কাস্টমারি ল রয়েছে আমাদের দুইসিং বংশের, সেটাকে কিভাবে আরো আমরা নতুন পদ্ধতিতে আগের দিনটা এবং এখনের যে বর্তমান যুগটাকে মিলিয়ে আমরা সেই ট্রেডিশনকে কিভাবে ধরে রাখতে পারবো, আমাদের সাংস্কৃতিক, আমাদের যে ধর্ম বা যে আমাদের সমাজ রয়েছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখবো সেই চেষ্টা আমরা চালাচ্ছি। সেই জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি। দুইসিং এর নতুন 8 পিঢ়ির যে দুইসিং, অষ্টম দুইসিং নারাং আজকে দিনে আমরা বানাবো আর কি, সেটার জন্য আজকে একত্র এখানে হয়েছি। আমরা শ্যামলকান্তি স্যারের কাছে থাকবো। আমরা যে বিষয়টি স্যার আপনার থেকে জানতে চাইবো যে আমরা যতটুকু জানি ত্রিপুরা কমিউনিটিতে পূর্বে আরো এমন একটি সংস্থা ছিল TCB, যেটির নাম রয়েছে, অর্থাৎ হ্যাঁ চুবালুই বুদ্ধ, এবং আমরা জানতে চাইবো পূর্বে একটি সংস্থা যেখানে অলরেডি ছিল, তারপরে আবারও পুনরায় ত্রিপুরা কমিউনিটির মধ্যে আবারও আরেকটি সংস্থা তৈরি করার কি কারণ ছিল? আপনাকে স্বাগত। মূলত আমাদের সমাজকে নিয়ে
ত্রিপুরী কমিউনিটির মধ্যে যে 19টা জনজাতির যে দফা রয়েছে, সেখানে ত্রিপুরী কমিউনিটির মধ্যে আরো 24টা সাব কমিউনিটি আছে, যেটা স্যারও বলেছেন। এখানে আনক, নাইটং, ফাতুং, হাপাং এরকম 24টা দফা রয়েছে জনজাতি গোষ্ঠীর, সাব টাইপ যেটাকে বলি আমরা। তো সেখান থেকে দেখা গেছে যে আমাদের কিছু সমাজপতিরা ত্রিপুরা চুবলাই বুথু গঠন করার সময় আমিও ছিলাম, আমাদের এখানে সিন্ধুক পাথর সাব ডিভিশনের 2000-এ যেটা প্রথম শুরু হয়েছিল, যা সমাজপতিরা চিন্তা করেছিল। তো তখনকার আমার বয়স একটু কম ছিল, আমার দিদিরা তখন হ্যান্ড মিস্ট্রেস বা একটু বড় গোষ্ঠী চাকরি করতো। যে কোনো ভাবেই হোক, ওদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা থেকে ওনারা বঞ্চিত বা বিভিন্ন দিক থেকেই আমাকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো কাজেই